Screen report. We are live. Hello everyone, welcome to our JUGBD conference, virtual conference 2020. আমরা আজকে হচ্ছে let me share my screen first because that will be easier. সো এটা অনেক দিন ধরে আমরা হচ্ছে কনফারেন্স করবো এরকম একটা প্ল্যান করতেছিলাম, সো ফাইনালি উই আর এবল টু ডু ইট। সো দ্যাটস ইটস কাইন্ড অফ ফিলিং, আমরা অনেক দিন আবার সবাই একত্র হতে পারতেছি, তো দ্যাটস এ গ্রেট ফিলিংস। থ্যাংক ইউ এভরিওয়ান যারা জয়েন করতেছেন, আপনারা আরো জয়েন করেন। সো শুরুতে আমি হচ্ছে কিছু আমাদের এই কনফারেন্সের উদ্দেশ্য এবং কিভাবে আমরা কমেন্টস করবো সেগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলি। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের শুরুতে একটা কি সেশন থাকবে, হুইচ ইজ উই আর ডুইং নাও। আমরা চেষ্টা করবো আপনাদের সঙ্গে একটু ইনফর্মালি এবং ফর্মালি বোথ আর কি, আমরা চেষ্টা করবো যে মিক্স একটা ব্ল্যান্ডের মধ্যে কমিউনিকেশন করার জন্য। আমরা চেষ্টা করবো যে আপনাদের কাছ থেকে বেশি প্রশ্ন আশা করব। So that's the plan, and we have a great lineup for the speakers and talkers. যে টকগুলো আছে সেগুলো খুবই ইন্টারেস্টিং, খুবই অ্যামেজিং। আই এম শিওর যে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, এই সেশনগুলো উপভোগ করবেন। এবং আমরা একটু শিডিউলগুলোর উপর দিয়ে যাই। প্রথমে হচ্ছে আমাদের একটা সুন্দর সেশন আছে, যেটা হচ্ছে যে প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস টু রাইট সিকিউর কোড বাই সাজ্জাদুর রহমান। দিস ইজ রিয়েলি গোয়িং টু বি এন ইন্টারেস্টিং টক, কারণ হচ্ছে আমরা তো কোড রেগুলারই লিখি, তাই না? কিন্তু কে হচ্ছে কোডগুলোকে খুব গুছিয়ে সুন্দর করে এবং সিকিউর ওয়েতে করাটা খুব ইম্পর্টেন্ট অনেক সময়, তাই না? এই বিষয়ে আমরা এই টক থেকে জানবো। এরপরে হচ্ছে এখন কিন্তু ফিনটেকের যুগ, তাই না? আমরা সবাই জানি যে হচ্ছে আমরা বাংলাদেশে যারা থাকি বিকাশ ইউজ করি, রকেট ইউজ করি, আমরা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম অনেক কিছু ইউজ করি, তাই না? সো এই ফিনটেকের পেছনের একটা কিছু জিনিসপত্র আমরা এই সেশন থেকে জানবো। আমি শিওর যে অনেকেই উপকৃত হবেন। তারপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটা আসলে আমাদের বলতে হবে, সেটা হচ্ছে ইটস বিন 25 ইয়ার্স। আমরা 25 ইয়ার্স ধরে হচ্ছে জাভা ব্যবহার করতেছি, এবং স্টিল আই এম শিওর যে আমরা আরো 25 ইয়ার্স এটাকে ব্যবহার করব। সো এইটার আমরা একটু হিস্ট্রি সম্পর্কে জানবো। আমাদের মোজাম্মেল মাসুম ভাই, মুজাহিদুল হক আবুল হাসান মাসুম ভাই এই টপিক নিয়ে আলোচনা করবেন। খুবই ইন্টারেস্টিং একটা টপিক হবেন। এবং যেহেতু আমরা এমন একটা সময়ের মধ্যে যাচ্ছি যেটা হচ্ছে প্যান্ডামিক, আমরা সবাই বাসা থেকে কাজ করতেছি, সো রিমোট ওয়ার্ক ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এই সম্পর্কে আমরা কিছু বিষয় সম্পর্কে জানবো। মুজাম্মেল ভাই আমাদের এই বিষয় সম্পর্কে আলোচনা করবেন। এবং সবশেষে যেটা ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উইল ডু এ প্যানেল ডিসকাশন। সেজন্য আপনাদেরকে অনেক প্রশ্ন দিতে হবে, ঠিক আছে? আমরা আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে একটা বিভিন্ন ধরনের আলোচনা করব। সেই প্রশ্নগুলো এনি টপিক হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। ইটস আপ টু ইউ। You will continue the discussion as long as you can. Okay, so let's go over with this schedule. Day 2, we have a number of great session in day 2 as well. So I'm skipping that for today. And the streaming URL, if you want to, I'm sure যে আপনারা অনেকেই ফেসবুক এবং হচ্ছে কি বলে গুগল লাইভ, ইউটিউব লাইভ দিয়ে আমাদের সঙ্গে জয়েন করেছেন। সো যদি ভুলে যান ইউআরএলটা, সেটা হচ্ছে JUGBD.org/live। দিস ইজ দ্য ইউআরএল, ইজিয়ার মনে রাখার জন্য, কারণ হচ্ছে অনেক সময় ইউটিউব এবং ফেসবুক লাইভের ইউআরএল গুলো খুঁজে পাওয়া যদি ডিফিকাল্ট হয়, দ্যাটস দ্য ওয়ান প্লেস টু গো। And then definitely যে জিনিসটা আমরা বললাম, send a lot of questions। মানে আমরা আলোচনা করতে চাই, আমরা যদিও খুব ইন্টারেস্টিং কিছু টপিক রেখেছি, বাট আমাদের মূল উদ্দেশ্য হবে যে আপনাদের সঙ্গে ইন্টারেক্ট করা। সো এই জন্য প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে নাম্বার অফ এক্সপার্টিস আছে, আমাদের এখানে যে স্পিকার তাদের হচ্ছে অনেকে 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে জাভাতে কাজ করা, তাই না? ইট নট নেসেসারিলি আপনি কোশ্চেন জাভাতেই হতে হবে, আপনার ইন জেনারেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনি যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। সো ইট উইল বি ইন্টারেস্টিং, and I'm sure everyone will be eager to answer all of your questions. So send us as much question as you can, আমরা যাতে হচ্ছে আমাদের এই সেশনগুলো লাইভলি করতে পারি। So that's the plan. So don't forget to send a lot of questions. And other thing is, আপনারা যারা জয়েন করছেন, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই জয়েন করছেন আমাদের সেশনে। আপনারা কে কোথায় থেকে জয়েন করছেন আমাদেরকে জানান, তাহলে এই জিনিসটা আরো ইন্টারেস্টিং হবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন। সো
share your questions and also কোথা থেকে জয়েন করছেন, তাহলে আমরা আরো বেশি ইন্টারেক্ট করতে পারবো, তাই না? সো আপনারা জানান কে কোথা থেকে আমাদের এই সেশন শুনছেন। অ্যান্ড যারা হচ্ছে ফেসবুক লাইভ থেকে শুনছেন তাদের কমেন্ট করার ক্ষেত্রে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে এখানে একটা লিঙ্ক আছে streamyard.com/facebook। এই লিঙ্কটাতে একটু যেতে হবে, গিয়ে হচ্ছে আপনাকে পারমিশন দিতে হবে। আদারওয়াইজ আপনার নামটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারে দেখাবে না, হ্যাঁ, তাই না? যেমন হচ্ছে আমি যদি একটা কমেন্ট এখানে দেখাই, আহ, যেমন হচ্ছে ইবনে সাইয়াদ যে কমেন্টটি করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনারা? সো উই আর অল গুড, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ওয়ালাইকুম সালাম। এই যে সুন্দর একটা নাম এসেছে এবং আপনার ছবি সহ এসেছে, সেটা হচ্ছে যে এই ফেসবুক লাইভ থেকে শুনলে আপনারা যদি এই লিঙ্কটাতে গিয়ে একটু পারমিশন না দিয়ে আসেন, তাহলে আপনার নামটা এবং ছবিটা দেখাবে না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন এ ফেসবুক ইউজার ফ্রম ক্যালিফোর্নিয়া। সো এই নামটা হচ্ছে দেখাচ্ছে না তার, বিকজ অফ হি ডিডন্ট অর শি ডিডন্ট অ্যালাউ দ্য পারমিশন। সো গো টু দিস ইউআরএল streamyard.com/facebook। এটা হলে যেটা হবে যে আমরা হচ্ছে এই আপনার নামটি দেখতে পারবো আর কি, এবং সবাই দেখতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই জয়েন করেছেন। আলফি জয়েন করেছেন কানাডা থেকে, রকিবুল ইসলাম জয়েন করেছেন বাগেরহাট থেকে, তাসনিম জয়েন করেছেন ঢাকা থেকে, মোশাররফ হোসেন জয়েন করেছেন ঢাকা থেকে, অমিত সেন জয়েন করেছেন ঢাকা থেকে, মোহাম্মদ জুবার হোসেন জয়েন করেছেন ধানমন্ডি থেকে, কাজী এমডি সাইদুল জয়েন করেছেন ঢাকা থেকে, সায়েদ হাসান টঙ্গী থেকে, একটা নাম এসেছে আরবি, আই এম নট শিওর হাউ টু রিড দ্যাট, বাট হি জয়েন ফ্রম ধানমন্ডি। সো লেট আস নো হোয়ার আপনারা কে কোথায় থেকে জয়েন করেছেন। অলরাইট, আমরা একটু পেছনে তাকাই, সেটা হচ্ছে যে আমাদের এই জাগবিটি আসলে আমরা শুরু করেছি 2013 সাল থেকে। ইটস বিন এ লং, মানে আমরা অনেকদিন থেকেই অ্যাক্টিভ এই কমিউনিটি থেকে। সোফার হচ্ছে আমরা অনেকগুলো হচ্ছে কনফারেন্স করেছি, 8+ ফিজিক্যাল মিটআপ। এগুলো ছিল ফুল ব্লোন কনফারেন্স বেসিক্যালি। সো কিন্তু আমরা শুধুমাত্র যে ফিজিক্যাল করেছি তা না, আমরা অনেকগুলো ভার্চুয়াল কনফারেন্স করেছি। আমরা হচ্ছে প্রায় 60+ ভার্চুয়াল মিটআপ করেছি। এগুলো যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আছে একটা জাগবিটি, জাভা ইউজার গ্রুপ বাংলাদেশ, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। সেটাতে গিয়ে যদি দেখেন, তাহলে আমাদের এই সবগুলো মিটআপের কন্টেন্টগুলো আপনারা কিন্তু এখনো দেখতে পারবেন চাইলে। আমরা বিভিন্ন ধরনের স্পিকার, সেটা হচ্ছে দেশি বা বিদেশি, ইন্টারন্যাশনাল, অনেক ধরনের স্পিকারদেরকে নিয়ে এসেছি বিভিন্ন সময়, এবং সবাই হচ্ছে খুব ইন্টারেস্টিং সেশন নিয়েছে। আমি শিওর যেগুলো আপনারা যদি এখনো সার্চ করেন এবং দেখেন, ইউ উইল বি বেনিফিটেড a lot. So that's the idea. আপনারা হচ্ছে, এবং আমরা আজকে যে সেশনগুলো নিব এগুলো সবই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ফাইনালি পাওয়া যাবে, রেকর্ডেড থাকবে। সো আপনারা পরেও সেগুলো আবার দেখে নিতে পারবেন। আমাদের সোফার, আমাদের যে কমিউনিটিতে প্রায় 8500 মেম্বার্স। ইটস এ হিউজ কমিউনিটি। আমরা আরো গ্রো করতে চাই। From there we have grown a lot definitely, but আমরা আরো গ্রো করতে চাই, তাই না? So share with your friends, share with your juniors and colleagues যারা আমাদের এই কমিউনিটিতে জয়েন করতে চান, তারা ডেফিনেটলি যাতে জয়েন করে। আমাদের জাভা ইউজার গ্রুপ ফেসবুকের একটা হচ্ছে গ্রুপ আছে, সেখান থেকে আমরা মূলত সবকিছু অপারেট করি। আমরা চেষ্টা করি জাভা রিলেটেড নলেজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড নলেজ সবার সঙ্গে শেয়ার করার জন্য। সো দি আইডিয়া হচ্ছে যে আমরা বাংলাদেশে একটা কমিউনিটি, আমরা চেষ্টা করবো যে আমরা নিজেরা যাতে গ্রো করি, তাই না? নিজেরা গ্রো করার উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে গ্রো করবো, তাই না? একে অপরকে যদি আমরা হেল্প করতে পারি, দ্যাট ওয়ে উইল বি এবল টু গ্রো আওয়ারসেলফ। নিজে একা তো গ্রো করে লাভ নাই, তাই না? ফর এক্সাম্পল, আমি একজন সফটওয়্যার ডেভেলপার, কিন্তু আমি তো একা আসলে একটা ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্ট করতে পারবো না। আমি একা একটা সফটওয়্যার তৈরি করতে পারবো না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এমন একটা জিনিস যেটা হচ্ছে যে এটা একা সম্ভব হয় না। ইট নিডস এ টিম অফ পিপল, রাইট? সো বাংলাদেশে যদি অপরচুনিটি নিয়ে আসতে হয়, বাংলাদেশে যদি আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে গ্রো করতে চাই, তাহলে আমাদের ডেফিনেটলি আমাদের সবাই মিলে গ্রো করতে হবে। আমাদের অনেক বেশি ডেভেলপার প্রয়োজন হবে, অনেক স্কিলফুল ইঞ্জিনিয়ার দরকার হবে। আদারওয়াইজ আমরা পিছিয়ে থাকবো, তাই না? আমাদের পাশের দেশ ইন্ডিয়া কিংবা আরো অন্যান্য দেশ, তারা কিন্তু অনেক এগিয়ে গেছে বিকজ অফ দি এফোর্ট। তারা হচ্ছে
সবাই মিলে অনেক বেশি গ্রো করছে। তো এর ফলে যেটা হয়েছে যে তাদের মধ্যে অনেক অপরচুনিটি আসে। তো আমরা যদি এরকম অনেক বেশি গ্রো করি, যদি আমরা আমাদের এই স্কিল শোকেস করতে পারি, তাহলে আমরা আরো বেশি অপরচুনিটি পাবো, আমাদের দেশে ইন্ডাস্ট্রি আরো ফ্লারিশ করবে। সো দ্যাট এটার উদ্দেশ্য একটা, এই জাগবিডির উদ্দেশ্য আসলে সেটাই, আমরা সবাই মিলে গ্রো করি, যাতে আমরা নিজেরা নলেজ শেয়ার করবো। আরেকটা হচ্ছে যে লার্নিং এর আরেকটা বড় পার্ট হচ্ছে, আমি যখন শিখতেছি সেই জিনিসটা যখন আমি অন্য কাউকে শেখাচ্ছি, তখন আমার মধ্যে জিনিসটা ক্লিয়ারিটি আসে, আমি আরো ভালো শিখতে পারি, বুঝতে পারি যে আমি কতটুকু বুঝেছি। সো দ্যাটস দ্য মেইন পারপাস অফ দিস কমিউনিটি, যে আমরা সবাইকে হেল্প করব, একে অপরকে হেল্প করব। তো and this is the platform where you will able to get this all sort of help and be able to help someone else, right? So join us and we will keep growing. তো আমাদের এই জাগবিডি হচ্ছে জাভা ম্যাগাজিন, যারা অনেকেই জানেন না তাদের জন্য বলতেছি। জাভা ম্যাগাজিন একটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রেস্টিজিয়াস অ্যান্ড রিনাউন্ড ফেমাস ম্যাগাজিন, যেটা প্রতি মাসে একটা করে তাদের প্রতি মাসে একটা করে এদের একটা তৈরি হয়। সো সেখানে আমাদের এই জাগবিডি কাভার্ড হয়েছিল। সো দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। And apart from that, let's how we started. That's the first session we commenced. এটা হচ্ছে 2013 সালের প্রথম দিন, যেদিন আমাদের এই জাগবিডি আসলে ফর্ম হয়। এরপরে আমরা আরো অনেকগুলো ইভেন্ট করেছি, আমি কিছু ছবি কুইকলি দেখিয়ে দিব, সবগুলো এখানে অ্যাড করা সম্ভব হয় নাই, বাট আই এম শিওর যে এগুলো অনেকে দেখে হচ্ছে স্মৃতিকাতর হয়ে যাবেন। So this is some of them, and সবগুলো এখানে নাই। আমাদের জাভা ইউজার গ্রুপের যে অ্যালবাম ফটোস আছে, ফটোসে হচ্ছে আপনার অ্যালবামে গিয়ে আপনি ছবিগুলো আপনারা দেখতে পারবেন। আর অনেকগুলো ইন্টারেস্টিং ছবি আছে, অনেকগুলো ইভেন্টের ছবি আছে, যেগুলো আমরা ফিজিক্যাল ইভেন্টগুলোতে করেছি। যেমন এটা ছিল 20তম আমাদের জাভার 20তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা হচ্ছে একটা বিশাল কেক কেটেছিলাম, আমরা অনেক মজা করেছি। কর্নার সফটওয়্যার সিস্টেম এই আয়োজন আমাদেরকে স্পন্সর করেছিলেন। তারপরে হচ্ছে আমরা আরো অনেকগুলো ইভেন্ট করেছি। আমরা চাই আরো এরকম অনেক মজার ইভেন্ট করতে। সো সেই যেহেতু এখন কোভিড, আমরা হচ্ছে মানে ফিজিক্যালি ইভেন্ট হয়তো করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, বাট দ্যাটস ওয়াই উই আর ডুইং ইট ভার্চুয়ালি। at least আমরা সবাই কানেক্ট করতে পারতেছি। That's a great opportunity. And also I would like to encourage the everyone, including male female. আমরা চাই যে আমাদের কমিউনিটিতে আরো বেশি পার্টিসিপেন্ট আসুক, সব লেভেলেরই, তাহলে হচ্ছে এটা আরো অনেক ইন্টারেস্টিং হবে, তাই না? So that's all we had. Sajjad bhai, do you wanna add something here? I think you already covered most of the aspects. So আমি জাস্ট ওই একটা পয়েন্টে অ্যাড করতে চাই আর কি, যে কমিউনিটি এখন জিনিস যতই আমরা দেখবো, ইয়েগুলো দেখলে আমরা মনে হয় যে মেল ডমিনেটেড কমিউনিটি, এটা হয়তো আমাদের সমাজেরই একটা রিপ্রেজেন্টেশন, বাট আমি বলবো যে আমাদের কমিউনিটির ফিমেল মেম্বার যারা আছেন তারা যদি এগিয়ে আসেন আরো, বা আমরাও যদি তাদেরকে এঙ্গেজ করার জন্য আরেকটু সচেতন হই, তাহলে মনে হয় কমিউনিটিটা আরেকটু ওয়েল ব্যালেন্সড হইতো, এবং আমরা আসলে অনেক কিছু শিখতে পারতাম যেগুলো আমরা এখন মিস করতেছি। That's definitely please join everyone, and আপনারা যারা আপনাদের পিয়ার আছে সবাইকে আপনারা ইন্সপায়ার করেন, যাতে আমাদের কমিউনিটি আরো বেশি তারা সবাই জয়েন করে এবং আমরা একে অপরকে হেল্প করতে পারি। মূল উদ্দেশ্য হচ্ছে হেল্প, রাইট? এখানে একটা জিনিস বলে নেই, এখানে যে খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ আমি দিতে চাই, সেটা হচ্ছে যে আমি একা আসলে কেউ না, তাই না? আমি এজ এ পার্সন আমি আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, আনলেস আমি হচ্ছে অন্যের কাছে হেল্পফুল হই, রাইট? আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবেন যখন আপনি অন্যকে হেল্প করবেন, কারণ আপনার হেল্প যদি অন্যদের দরকার হয় তখনই আপনার কাছে আসবে, তাই না? তখনই আপনি অপরচুনিটি গুলার সন্ধান পাবেন। সো দ্যাটস ওয়াই হেল্প, একে অপরকে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। ইট কুড বি এনিথিং, যে কোনো বিষয় নিয়ে আপনারা হচ্ছে সাহায্য করতে পারেন। আপনি কাউকে হ্যালো ওয়ার্ড আপনি সবারই কিছু না কিছু নলেজ আছে, তাই না? আপনি অ্যাটলিস্ট হ্যালো ওয়ার্ড লিখতে পারেন জাভাতে,
অন্যরা হয়তো সেই জিনিসটা পারে না। সো আপনি যদি কাউকে জাভাতে হ্যালো ওয়ার্ল্ড লিখতে শেখান, দ্যাটস এ অ্যাচিভমেন্ট। আপনি হচ্ছে কিছু শিখালেন, কিছু হেল্প করলেন, তাই না? তো একই রকম ভাবে প্রত্যেকের কিছু না কিছু স্কিল আছে, প্রত্যেকেরই কিছু কিছু না কিছু নলেজ বেস আছে যা অন্যরা জানে না। তো সেগুলাই যদি আপনি শেয়ার করেন, ইউল বি আপনি হচ্ছে ইম্পর্টেন্ট পার্সন হয়ে যাবেন, তাই না? কারণ অন্যরা তখন আপনার কাছে আসবে, এবং যখন অপরচুনিটি আসবে সেই অপরচুনিটি গুলো আপনার কাছে ধরা দিবে। সো হেল্পিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনি কিন্তু অনেক কিছু জানেন, অনেক স্কিলফুল, কিন্তু আপনি কাউকে হেল্প করেন না, আপনাকে কেউ ডাকবে না, আপনি কোনো অপরচুনিটি পাবেন না, কারণ হচ্ছে ইটস নর্মাল, আপনাকে কেউ চিনে না। সো দ্যাটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই কমিউনিটি ইজ ইম্পর্টেন্ট। কমিউনিটিতে আসা, কমিউনিটিতে কথা বলা, কমিউনিটিতে একে অপরকে হেল্প করা, দ্যাটস ওয়াই দিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট। সো আমি দেখতেছি যে আমাদের অনেকেই জয়েন করেছেন। সাজিদুল ইসলাম জয়েন করেছেন ঢাকা থেকে, শাহ মিনুল আমিন জয়েন করেছেন ইস্তোনিয়া থেকে, আরিফ রাফসান জয়েন করেছেন কক্সবাজার থেকে, ফয়সাল আহমেদ জয়েন করেছেন কুষ্টিয়া থেকে, ফয়সাল মাহমুদ যশোর থেকে, রুহুল আমিন ঢাকা থেকে, সিলভিয়া আহমেদ ঢাকা থেকে, নাজমুল হুসাইন জার্মানি থেকে, লট অফ পিপলস. So that was the all keynote session. So let's start with আমরা এখনই অন্য একটা সেশন, আমাদের ফার্স্ট স্পিকার which is সাজ্জাদুর রহমান ভাই, তো ওনার সেশনটা দিয়ে আমরা শুরু করব। ভাইয়া, would you please want to share your slides? Yeah. So okay, let's go ahead. ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ বজলুর? আপনি শেয়ার না, ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আপনার ওই এটা দেখা যাচ্ছে শুধু আপনার ওই স্লাইড। আচ্ছা, ওকে। সো আমরা আরো অনেককে দেখতে পাচ্ছি। আশিক উজ্জামান ভাইয়া বলছে ভেরি নাইস অ্যারেঞ্জমেন্ট, থ্যাংক ইউ ভাইয়া। আশিক ভাই আমাদের আরেকজন স্পিকার, হি উইল বি জয়নিং সোন আফটার দিস সেশন। সো এখন দেখা যাচ্ছে। সো বিফোর স্টার্টিং লেট মি ইন্ট্রোডিউস সাজ্জাদুর রহমান ভাই। উনি হচ্ছেন পিএইচডি ক্যান্ডিডেট, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যাট ভার্জিনিয়া টেক। উনি হচ্ছেন 2020 সালে অগাস্টের, মানে খুব দ্রুতই হচ্ছে টেনিউর ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে জয়েন করছেন। কনগ্রাচুলেশন সাজ্জাদুর ভাই, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। দেন হচ্ছে আমি উনাকে চিনি হচ্ছে, সাজ্জাদুর ভাইকে চিনি হচ্ছে উই স্টার্টেড ওয়ার্কিং অ্যাট থেরাপ। উনি বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানিতে কাজ করেছেন থেরাপে, দেন হচ্ছে কনা ল্যাবস, তারপরে উনি পড়াশোনা করেছেন বুয়েট থেকে। সো হি ইজ বিন ডুইং এ লট। আই মিন আমাদের ইনফ্যাক্ট সাজ্জাদুর রহমান ভাই ইজ ওয়ান অফ দি ফাউন্ডিং মেম্বার অফ দিস কমিউনিটি, জাভা ইউজার গ্রুপ। সো ইটস অ্যান্ড এরপর থেকে উনি নানাভাবে আমাদের কমিউনিটি থেকে হেল্প করে আসছেন। I'm sure you will enjoy his talk, and let's go ahead. Thanks Bozlur for the introduction. So টকের টাইটেল যা বলে, আসলে আমিও প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস টু রাইট সিকিউর কোড নিয়ে কথা বলবো। সো আশা করি সবার না হলেও অ্যাটলিস্ট নতুন যারা কমিউনিটিতে আসছেন তাদের জন্য টকটা হেল্পফুল হবে। সো শুরু করার আগেই আমি আসলে কিছু অ্যাকনলেজমেন্ট দিতে চাই যারা আমার রিসার্চ মেন্টর আছেন এবং কোলাবোরেটর আছেন তাদেরকে। সো এই টকে আমি যা যা ইনফরমেশন বা ইনসাইট শেয়ার করব সবগুলোই হচ্ছে আমার গত 5 বছর, প্রায় 5 বছর যে রিসার্চ এক্সপেরিয়েন্স সেখান থেকে পাওয়া। এবং আপনি এই লিস্ট দেখতে পাবেন যে 4 জন বাংলাদেশি আছেন যাদের সাথে আমি অ্যাক্টিভলি কোলাবোরেট করেছি, এবং আমি খুবই হ্যাপি এবং ধন্য যে বাংলাদেশি কমিউনিটি থেকে মোটামুটি বা বাংলাদেশি বংশোদ্ভূত অনেকের সাথেই কাজ করছি, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে
খুবই স্বনামধন্য জায়গায় কাজ করেছেন এবং মোটামুটি ভালো কন্ট্রিবিউট করেছেন, এবং অন্যান্য অনেকেই আছেন যারা হচ্ছে একাডেমিয়াতেও খুব ভালো মতো কাজ করে যাচ্ছেন। সো আমি দুই সাইডই দেখেছি আর কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমিউনিটি এবং সায়েন্টিফিক কমিউনিটি। So let's start with what we actually mean by secure coding. তো সিকিউর কোডিংটা আসলে একটা ডেভেলপমেন্ট প্র্যাকটিস যেটা আমাদেরকে অ্যাক্সিডেন্টাল সিকিউরিটি ভালনারেবিলিটি গুলো কিভাবে প্রিভেন্ট করতে হয় সেই জিনিসটা সম্পর্কে এক্সট্রা কশাস হইতে বলে। সো আমার এই টকে আমি আসলে দুইটা অ্যাসপেক্ট কভার করব, সেটা হচ্ছে কিছু প্রিন্সিপালস নিয়ে কথা বলবো, যে জিনিসগুলো হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা স্টেজেই মনে রাখা উচিত, স্টার্টিং ফ্রম ডিজাইনিং অফ এ সফটওয়্যার, ডেভেলপমেন্ট অ্যান্ড ডেলিভারি সব ক্ষেত্রে, এবং কারা কারা আমাদের অ্যাডভার্সারি হতে পারে এবং আমাদের থ্রেট মডেল কি সেগুলো কিভাবে আমরা মাথায় রাখতে পারি, সেই প্রিন্সিপালস গুলো নিয়ে কথা বলবো। আর নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস, অ্যাক্সিডেন্টাল যে প্রবলেম গুলো আমরা দেখতে পাই, অথবা নট সো অ্যাক্সিডেন্টাল, আমরা যখন ডিটেলসে দেখবো বা ডিটেলসে ডাইভ থ্রু করবো, তখন দেখবো অনেকগুলোই আসলে আমরা অনেক প্রবলেম গুলোই আসলে ডিপলি রুটেড, এগুলো আসলে অ্যাক্সিডেন্টাল না। আমরা সেগুলোর কজ নিয়েও কথা বলবো এবং কিভাবে আমরা এসব প্রবলেম গুলো প্রিভেন্ট করতে পারি সেটা নিয়েও কথা বলবো। আশা করি এই টকটা শেষে আমাদের সবার অবস্থা এরকম এই মিমটার মতো হবে। আমরা যাই দেখবো আমাদের কোড আমরা লিখছি বা অন্য কেউ লিখছে, আমরা যখনই সেটা পড়তে যাব বা কোনো একটা সফটওয়্যার ইউজ করতে যাব, আমরা খালি সিকিউরিটি রিস্কই দেখবো সব জায়গায়। সো এই টকটা শুরু করার সময় যদি আমি এই স্লাইডটা না ইউজ করি তাহলে খুবই মানে আনফেয়ার হয়, কারণ হচ্ছে সিকিউরিটি ইজ অল অ্যাবাউট দ্য অ্যাডভার্সারি অর দ্য ব্যাড গাই। আমাদের সিনারিওতে যদি ব্যাড গাই না থাকে তাহলে আসলে সিকিউরিটি ফিল্টারই কোনো দরকার ছিল না। তো ব্যাড গাই যদি না থাকে তাহলে পুরো ওয়ার্ল্ডই অ্যাজ ইট ইজ সিকিউর, আমরা যে কোনো জায়গার লকেরই দরকার হইতো না হয়তো। So let's look into some of the principles. So the main principle হচ্ছে whenever we are designing a system we have to think like an adversary. So this is the core principle, এবং এই প্রিন্সিপালটাই বিভিন্ন ফেজে বিভিন্ন ভাবে হচ্ছে রিফ্লেক্টেড হয়। যেমন ডিজাইন ফেজ নিয়ে, অথবা আমরা যখন একটা সফটওয়্যারের ডিজাইন ফেজে থাকি আমাদেরকে তখন চিন্তা করতে হবে আমাদের সিকিউরিটি পলিসিটা কি হবে, আমরা কোন রিসোর্স গুলা হচ্ছে প্রোটেক্ট করতে চাচ্ছি এবং কোন প্রপার্টি গুলা এনফোর্স করতে চাচ্ছি, সেই জিনিসগুলো আমাদেরকে আগেই ডিটেইল আউট করে ফেলতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি কোনো ব্যাংকিং সফটওয়্যার বানাই তাহলে আমাদেরকে ডিসাইড করতে হবে যে কারা আসলে এইখানকার অ্যাডভার্সারি হতে পারে এবং তাদের অ্যাডভার্সারিয়াল গেইনটা কি, মানে তাদের রিওয়ার্ডটা কি। তো সেই জিনিসটা হিসেব করে আমাদেরকে বিভিন্ন সিকিউরিটি পলিসি ইয়ে করতে হবে। যেমন আমরা চাই যে ক্রেডিট কার্ড নাম্বার সবার কাছেই হিডেন থাকুক, ফর এক্সাম্পল, যে যেখানে আমরা ইউজ করি তারাও যাতে কোনো একটা ক্রেডিট কার্ড ট্রানজাকশন কে রিপ্লে করতে না পারে। তো ওই রকম যদি ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে এমন একটা সিস্টেম বানাতে হবে যে যাতে আমরা ওই ক্রেডিট কার্ড নাম্বার না দেখেই হচ্ছে অথেন্টিকেট করতে পারি কোনো একটা ক্রেডিট কার্ডকে। সো এরকম করে আমাদের বিভিন্ন সিকিউরিটি পলিসি ডিজাইন করতে হবে যে কিভাবে আমরা অথেন্টিকেট করতে চাই, অথবা কিভাবে হচ্ছে আমরা কনফিডেন্সিয়ালিটি এনফোর্স করতে চাই, থিংস লাইক দ্যাট। তারপর হচ্ছে আমাদের থ্রেট মডেল নিয়ে চিন্তা করতে হবে যে আমাদের অ্যাটাকার কারা, তাদের ক্যাপাবিলিটিস কি এবং তাদের মোটিভেশন গুলো কি। যদি দেখা যায় যে অ্যাটাকাররা মানে অ্যাটাকারদের তেমন কোনো মোটিভেশন নাই এই ওয়েবসাইটটা বা ইয়াটা হ্যাক করার, তাহলে আসলে
ওইখানে আমরা উই হ্যাভ টু থিঙ্ক এগেইন যে আমরা যে পরিমাণ ডিজাইন ফেজে বা টোটাল সিকিউরিটির পিছনে যে পরিমাণ কস্ট ইনকার করতেছি সেটা আসলেই অর্থিত কিনা। সো থিংস লাইক দ্যাট। সো ফর এক্সাম্পল কেউ একজন পার্সোনাল ওয়েব পেজ ডেভেলপ করলো, তো সেইখানে অ্যাটাকাররা ওই ওয়েবসাইট যদি হ্যাক করে তাহলে তার পার্সোনাল গেইন কি বা তার মোটিভেশন কি হতে পারে ওই ওয়েবসাইট হ্যাক করার পিছনে। তো সেটাই হিসেব করে আমরা ওর সিকিউরিটি ডিজাইন করব আর কি। ঠিক একই রকম ভাবে আমাদেরকে রিস্ক অ্যাসেসমেন্টও করতে হবে যে সিস্টেমের কোন জায়গাটা আসলে ভালনারেবল এবং অথবা পোটেনশিয়ালি ভালনারেবল হইতে পারে, বা কোন কোন জায়গাটাতে অ্যাটাকারদেরকে খুব বেশি অ্যাট্রাক্ট করবে সেই ব্যাপারগুলো। এবং ওই অ্যাটাকাররা যখন একটা সাকসেসফুল অ্যাটাক লঞ্চ করবে তখন তারা কি রকম কস্ট দেয়া লাগবে, তাদেরকে কি রকম চিন্তা করতে হবে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করার পর। তো এবং হাউ লাইকলি যে ওরা আসলে অ্যাটাক করবে। তো সবসময় কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে আসলে প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট হয় না, কারণ অনেক সময় হিউম্যান বিহেভিয়ার ইরেশনাল হয়। সো ইরেশনাল হিউম্যান বিহেভিয়ার গুলা এই রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে আসলে আসে না। তারপর আমাদের ওই যে ফাইনালি কাউন্টার মেজার্স গুলো নিয়ে চিন্তা করতে হবে যে আসলেই আমি সিকিউরিটি সিস্টেমটা যদি এনফোর্স করি তাহলে আমার কস্ট কিরকম হচ্ছে প্লাস আমাদের বেনিফিট কিরকম হচ্ছে। আর অনেক সময় দেখা যায় যে যেই প্রবলেমটা আসলে আরো ডিপলি রুটেড, মানে যেই সিকিউরিটি প্রবলেমটা আমরা সলভ করতে যাচ্ছি এটা মোর লাইক নন টেকনিক্যাল, এটা আসলে টেকনিক্যাল না, টেকনিক্যালের থেকেও মোর লাইক কমিউনিটি এফোর্ট বেশি দরকার। ফর এক্সাম্পল একটা যদি বলতে চাই, যেমন ফেসবুকের ফেক নিউজ প্রিভেনশন, ফেসবুক যদি চায় যে আমাদের মিডিয়াতে ফেক নিউজ ওরা যত আছে সবগুলা ওরা ফিল্টার করতে চায়। সো এই ক্ষেত্রে যেটা করতে পারে ওরা অ্যাডভান্স মেশিন লার্নিং টেকনিক এই সেই ইউজ করে ওরা টু সাম এক্সটেন্ট হয়তো ওরা সাকসেসফুল হবে, কিন্তু প্রবলেমটা আসলে এখনো সলভ না, মানে হাউ টু ফিল্টার ফেক নিউজ ফ্রম রিয়েল নিউজ অর রিয়েল স্টোরিজ। সো অনেক সময় যে প্রবলেমগুলো নিয়ে বা সিকিউরিটি ইস্যুগুলো নিয়ে আমরা কাজ করি এগুলা বেশিরভাগ সময় আনসলভ বা কিভাবে সলভ করতে হবে আমরা জানি না। সো মোস্ট অফ দ্য টাইম ইট ক্যান বি নন টেকনিক্যাল। সো ওইসব ক্ষেত্রে আমাদের ভিউ বা অ্যাপ্রোচ কি হবে সেই জিনিসগুলো ডিজাইন ফেজে আলোচনা করা উচিত বা কনসিডার করা উচিত। মার্ক জুকারবার্গের মতো আমরা এটা বলবো না যে ইটস আউট অফ আওয়ার স্কোপ, থিংস লাইক দ্যাট। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে উই হ্যাভ টু মেক আওয়ার ক্রিপ্টোগ্রাফি রাইট। সো মেক আওয়ার ক্রিপ্টোগ্রাফি রাইট মানে হচ্ছে ক্রিপ্টো কমিউনিটিতে আমরা একটা কথা খুব সচরাচর বলি, সেটা হচ্ছে ফার্স্ট রুল অফ ক্রিপ্টোগ্রাফি, ডোন্ট রাইট ইউর ওন ক্রিপ্টোগ্রাফি। সো এটার মেইন কারণটা হচ্ছে যে কেউ যদি নিজে থেকে কোনো ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল ইমপ্লিমেন্ট করতে চায়, দেয়ার ইজ এ গ্রেট পোটেনশিয়াল যে you will implement it wrong, but there will be some security vulnerabilities, side channels that other can exploit. আর আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে তার মানে হচ্ছে আমরা যখনই আমাদের কোডে বা অ্যাপ্লিকেশন লেয়ারে ক্রিপ্টোগ্রাফি ইনক্লুড করি বা এনেবল করি তখনই আসলে আমরা কোনো থার্ড পার্টি লাইব্রেরি বা প্ল্যাটফর্ম প্রোভাইডেড লাইব্রেরি ইউজ করার মাধ্যমে ক্রিপ্টোগ্রাফি ইউজ করব। আর আরেকটা জিনিস যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ক্রিপ্টোগ্রাফিক লাইব্রেরি গুলো ইউজ করতেছি সেগুলো সেফ কিনা। অনেক ক্রিপ্টোগ্রাফিক প্রিমিটিভ আছে যেগুলো উইথ টাইম এগুলা ইনভ্যালিড হয়ে যায় বা ইনসিকিউর হয়ে যায়। তো সেই জিনিসগুলো আমরা উইথ টাইম বা আমরা 10 বছর আগে একটা সফটওয়্যার ডেভেলপ করছি তখন আমরা হ্যাশ ফাংশন হিসেবে MD5 ইউজ করতাম, বাট স্টিল কি আমরা MD5 ইউজ করতেছি কিনা, বা যখন দেখলাম যে MD5 ইনসিকিউর হয়ে গেছে তখন কি আমরা আপডেট করছি কিনা, ওই ব্যাপারগুলো। সো ওই ব্যাপারগুলো হচ্ছে এই যখন আমরা কোড ডেভেলপ করতেছি অথবা মেনটেন করতেছি তো এই ব্যাপারগুলো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে ইনপুট ভ্যালিডেশন। আমরা যখনই
ইউজার থেকে ইনপুট নিচ্ছে সেগুলো আমরা প্রপারলি স্যানিটাইজ করতেছি কিনা, প্রপারলি ফিল্টার করতেছি কিনা। আর একটা জিনিস হচ্ছে ইউজাররা সবসময় আনট্রাস্টেড, মানে ইউজারদের বিহেভিয়ার কখনোই ট্রাস্ট করা যাবে না। এবং আমরা যদি প্রপার ভ্যালিডেশন বা প্রপার স্যানিটাইজেশন করতে না পারি তখন অনেক ধরনের ওয়েব রিলেটেড প্রবলেম তৈরি হয় ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি, তারপর হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং, তারপর হচ্ছে সিকুয়েল ইনজেকশন। এগুলো হচ্ছে ডিফারেন্ট ক্লাস অফ ভালনারেবিলিটিস যেগুলার মেইন উৎপত্তি হয়তো এই ইনপুট ভ্যালিডেশন থেকেই হয়। রিকোয়েস্ট ফরজারিটা একটু ইনডিরেক্ট বাট স্টিল রিলেটেড, ইট ক্যান বি কানেক্টেড উইথ ইনপুট ভ্যালিডেশন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এরর হ্যান্ডলিং, আমরা কিভাবে এরর হ্যান্ডেল করি। ফর এক্সাম্পল আমরা ডিরেক্ট সার্ভার এরর ট্রেস বা সার্ভার এক্সেপশন ট্রেস আমরা কি ইউজারকে দেখাই দিচ্ছি কিনা। এটা একটা বড় সমস্যা হলো যে ফর এক্সাম্পল কেউ হচ্ছে সিকুয়েল ইনজেকশন অ্যাটাক চালাচ্ছে, এই অবস্থায় কি হলো, কেউ একজন একটা রং ফিল্ড নেম দিল বা কলাম নেম দিল। আমি যদি ওই ইউজারকে ডিরেক্ট এরর মেসেজটা দেখাই যে কলাম নেম blah 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 not found, things like that, then he will be able to mutate his input or to calibrate his inputs to get what he's trying to achieve, things like that. সো এই ক্ষেত্রে খুবই কেয়ারফুল হতে হবে যে আমরা ইউজারকে কি টাইপের এরর মেসেজ দেখাচ্ছি, এবং সেটার উপরে ডিপেন্ড করে অনেক ধরনের সিকিউরিটি ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করা যায় আসলে সিস্টেমে। আর আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে অটোমেটেড টেস্টিং। যখনই সম্ভব আমাদেরকে আসলে অটোমেটেড টেস্টিং এনাবল করতে হবে। ইট ক্যান বি ইউনিট টেস্ট, ইট ক্যান বি ইন্টিগ্রেশন টেস্ট, আর নাওয়াডেজ ফাজিং টেস্টও অনেকেই তাদের ডেভেলপমেন্ট ইয়েতে সাইকেলের মধ্যে যখনই কোড মার্জ হয় তখন ফাস্ট টেস্টিংও অনেক সময় মানুষ ইউজ করে। শুধু ফাস্ট টেস্টিং না, আরো অনেক ধরনের স্ট্যাটিক ও ডাইনামিক কোড অ্যানালাইসিস মেকানিজম আছে। সো নাওয়াডেজ ওই ব্যাপারগুলো জনপ্রিয় হচ্ছে যে যখনই আমরা কোড ডেভেলপ করব অথবা ডেপ্লয় করব অথবা মাস্টার ব্রাঞ্চে কোড মার্জ করব তখনই হচ্ছে আমরা ওই টাইপের অটোমেটেড অ্যানালাইসিস গুলা রান করব। স্ট্যাটিক অ্যানালাইসিস টুল যারা কোড অ্যানালাইসিস স্ট্যাটিক্যালি কোড অ্যানালাইসিস করে বিভিন্ন সিকিউরিটি ভালনারেবিলিটি বলবে, অথবা ডাইনামিক অ্যানালাইসিস টুলস লাইক ফাজিং অর ডাইনামিক টেইন্ট অ্যানালাইসিস, থিংস লাইক দ্যাট, ওইগুলো ইউজ করে ওরা হচ্ছে বিভিন্ন রকম এরর মেসেজ দেখাবে অথবা বিভিন্ন রকম ওয়ার্নিং দেখাবে যে বিভিন্ন জায়গায় কোডে কি টাইপের পটেনশিয়াল ভালনারেবিলিটিস আছে সেগুলো নিয়ে। তো সেই জিনিসটাও আমাদেরকে ডিজাইন ডেভেলপমেন্ট ফেজে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ওই অটোমেটেড টেস্টিং জিনিসটা যত বেশি সম্ভব আমরা লেভারেজ করতে হবে যাতে করে আমরা অ্যাজ বাগ ফ্রি অ্যাজ পসিবল থাকা যায়, যাতে করে কারোর জন্যই কোনো অ্যাটাকারের জন্য কোনো লো হ্যাঙ্গিং ফ্রুট না থাকে যে ওরা জাস্ট আসলো আমাদের ওয়েবসাইটে বা আসলো আমার সফটওয়্যারে জাস্ট বেসিক কিছু খুবই প্রিমিটিভ কিছু এক্সপ্লয়েট লঞ্চ করলো আর সাথে সাথে তারা সাকসেসফুল হয়ে গেল। ওই টাইপের ব্যাপারগুলো যাতে না হয়। ফাইনালি ডেলিভারি ফেজে যখন আমরা থাকবো তখনও আমাদেরকে আরো অনেক কিছু নিয়ে এক্সট্রা কশাস থাকতে হবে। টোটাল কথা হলো যে প্রত্যেকটা ফেজে আমাদেরকে উই হ্যাভ টু থিঙ্ক লাইক অ্যান অ্যাডভার্সারি। আমি যে জিনিসটা সবসময় বলি সেটা হচ্ছে সিকিউরিটি ইজ এ মাইন্ডসেট। তো যখনই আমরা কোনো সিস্টেম বিল্ড করি তখনই আমাদেরকে ওই মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে, এবং একটা অ্যাডভার্সারি কিভাবে চিন্তা করবে সেই টাইপের সেভাবে চিন্তা করেই আমাদেরকে ফুল সিস্টেমটা ডিজাইন ডেভেলপ ও ডেলিভারি দিতে হবে। সো ডেলিভারি ফেজে খুব কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেমন অনেকেই আমরা ইনসিকিউর ডিফল্ট গুলো রেখে দিই। যেমন প্রোডাকশন সার্ভারে আমরা অনেক সময় মাই সিকুয়েল বা পিএইচপি মাই অ্যাডমিন টাইপের জিনিসপত্র ইউজ করি, কিন্তু হয়তো ডিফল্ট পোর্টই রেখে দিছি,
অথবা ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডই রেখে দিছি, যেগুলো আমরা চেঞ্জ করি নাই। আনফরচুনেটলি যখন আমরা ডিফল্ট রাখবো তাহলে ওই ডিফল্ট পাসওয়ার্ড গুলা বা ডিফল্ট পোর্ট গুলা অ্যাটাকারের কাছেও নো, অ্যাটাকার অনেক সময় ওই ডিফল্ট ইনসিকিউর গুলো ইউজ করে ইজিলি কোন একটা ওয়েবসাইটে বা কোন একটা সফটওয়্যার সিস্টেমে ঢুকে যেতে পারে। মোস্ট কমন কেস ফর মাইসিকিউএল ইজ ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে রুট বা 123 থিংস লাইক দ্যাট। সো এই টাইপের ইনসিকিউর ডিফল্ট বা উইক পাসওয়ার্ড আমরা আসলে প্রোডাকশন এনভায়রনমেন্টে অ্যাভয়েড করতে হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যখনই প্রোডাকশন এনভায়রনমেন্টের প্রত্যেকটা সফটওয়্যার আমাদেরকে রেগুলারলি প্যাচ দিতে হবে, রেগুলারলি আপডেট করতে হবে। কারণ হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যার আমরা যত ভালো মতোই লিখি এগুলোতে অনেক ধরনের সিকিউরিটি ভালনারেবিলিটিস থেকে যায়। অনেক ভালনারেবিলিটিস থাকে যে জিনিসগুলো হয়তো ডেকেডস ধরে ওই জায়গায় আছে, হঠাৎ করে কেউ একজন ডিসকভার করলো, সেটা সাথে সাথে প্যাচ করা হলো, এবং ওই প্যাচগুলা সাথে সাথে যদি কেউ অ্যাপ্লাই না করে তাহলে দেখা যায় যে ইট ক্যান গো রং ফর ইউর সিস্টেম। তো ওই ব্যাপারগুলো আসলে মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফায়ারওয়ালের কনফিগারেশন গুলা আমরা ঠিকঠাক মতো করতেছি কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা ঠিক মতো ফায়ারওয়াল অ্যাক্টিভিটি করতেছি না। তো এই ব্যাপারগুলা খেয়াল রাখতে হবে, এবং যেসব পোর্ট আমরা আসলে ইউজ করতেছি না সেই পোর্টগুলা প্রোডাকশন এনভায়রনমেন্টে সবসময় বন্ধ রাখতে হবে, যাতে করে অন্য কেউ ওইগুলো এক্সপ্লয়েট করতে না পারে। আর আরেকটা জিনিস হচ্ছে সবসময় প্রোডাকশন এনভায়রনমেন্টের ক্রেডেনশিয়াল জাস্ট অল্প কিছু ডেভঅপস এর কাছে রাখতে হবে, অথবা অল্প কিছু মানুষের কাছে রাখতে হবে অর্গানাইজেশনের, যারা হচ্ছে খুব লিমিটেডলি ওই প্রোডাকশন এনভায়রনমেন্টে অ্যাক্সেসটা পায়। এতে করে যেটা হয় যে ওই কম্প্রোমাইজ হওয়ার চান্স অনেক কমে যায়। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে ডিপ্লয়মেন্ট সিস্টেম আর হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্ট, যেখান থেকে আমরা ডিপ্লয় করি আর যেখানে প্রোডাকশন এনভায়রনমেন্ট, ওই জিনিসটা যদি ভিপিএন দিয়ে কানেক্টেড হয়, মানে ওপেনলি কোনো পোর্ট যাতে ডেভেলপার বা মেইনটেনেন্স রিলেটেড পোর্ট যাতে কেউ মানে ওপেনলি অ্যাক্সেস না করে, জাস্ট থ্রু ইন্টারনেট, people or any developer or any organization should use some sort of VPN to connect with their production server from just to manage that. আর আরেকটা জিনিস হলো যখনই আমরা ডিপ্লয় করব প্রোডাকশন এনভায়রনমেন্টে, আবারও আরেকটা জিনিস সেটা হচ্ছে উই হ্যাভ টু অটোমেট দ্য টেস্টিং এন্ড ইভেন ডিপ্লয়মেন্ট রিলেটেড যত কোড আছে, কনফিগারেশন আছে, সেগুলো আমরা ঠিকমতো রান করতে হবে। সো এই ছিল মোটামুটি প্রিন্সিপালস টু রাইট সিকিউর কোড। এইটা হচ্ছে মানে এক্সস্টিভ লিস্ট না, এখানে কাউন্টলেস জিনিসপত্র আসতে পারে, বাট এগুলো হচ্ছে একটা মিনিমাল সেট যে জিনিসটা মাথায় রাখাটা ইম্পর্টেন্ট জাস্ট টু বিগিন লাইক দ্যাট ইউ আর caring about secure coding, things like that. So যখনই সিকিউর কোডিং নিয়ে চিন্তা করব বা আমরা জিনিসটা করার চেষ্টা করব, যাতে এই ব্যাপারগুলো বা এই প্রিন্সিপালগুলো আমরা যাতে মাথায় রাখি। তো সেটার জন্য এটা হচ্ছে জাস্ট একটা সেট বা অর থিংস টু রিমেম্বার। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিসেস। আসলে আমরা কি দেখি যখন আমরা কোড লিখি আর কি, তখন আমরা ডেভেলপারদের বা কোডের মধ্যে আসলে কি দেখি সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো মেইনলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ কোড রিউজ হয়। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি যে প্র্যাকটিস গুলো নিয়ে কথা বলবো এগুলা মেইনলি হচ্ছে ডেভেলপমেন্ট সাইকেলে বা ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যুস, যেগুলো আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট গুলাতে দেখি বা সচরাচর যেগুলোর কারণে আসলে ডিফারেন্ট টাইপ অফ ভালনারেবিলিটি গুলা উদয় হয়, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলবো। তো যা বলতেছিলাম যে ফুল সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেই আমরা প্রচুর পরিমাণ কোড রিউজ দেখি। এই কোড রিউজ সবসময় খারাপ না, এই ব্যাপারটা প্রবলেমেটিক হয় যখন হচ্ছে আমরা না বুঝে কোড অন্য জায়গা থেকে কপি পেস্ট করি। যেমন অনেক সময় আমরা দেখি যে মানুষজন স্ট্যাক ওভারফ্লো থেকে বা গিটহাব থেকে কোড কপি করে নিয়ে আসি।
সো এই বিহেভিয়ারটার জন্যই অনেকেই আউটসাইড ফ্রম ডেভেলপমেন্ট কমিউনিটি অথবা উইদিন ডেভেলপমেন্ট কমিউনিটি অনেকেই চিন্তা করে যে ডেভেলপারদের কিবোর্ড আসলে এরকম হওয়া সম্ভব, জাস্ট অ্যাজ মিনিমাল অ্যাজ পসিবল, জাস্ট একটা বাটন থাকবে কপি করার জন্য আর একটা বাটন থাকবে পেস্ট করার জন্য, দ্যাটস ইট। কিন্তু এইখানে আমি যে কোড রিউজ নিয়ে কথা বলবো এগুলো আসলে এটা আসলে হচ্ছে লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক রিলেটেড কোড রিউজ। তো যখন আমি লাইব্রেরির কথা বলবো আমি আসলে জাভা ক্রিপ্টোগ্রাফিক আর্কিটেকচার অথবা জাভা ক্রিপ্টোগ্রাফিক এক্সটেনশন আর হচ্ছে জাভা সিকিউর সকেট এক্সটেনশন লাইব্রেরি নিয়ে কাজ করবো। সো জেসি হচ্ছে ডিফারেন্ট সর্ট অফ ক্রিপ্টোগ্রাফিক ইমপ্লিমেন্টেশন গুলা দেয়া উইদিন জাভা প্ল্যাটফর্ম, যে জিনিসগুলো আমরা ডিরেক্টলি যে কোনো অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারি জাস্ট বাই ইউজিং সাম এপিআই কল। ঠিক একই কথা প্রযোজ্য জাভা সিকিউর সকেট এক্সটেনশনের জন্য, যেটাতে হচ্ছে আমরা জাস্ট কিছু এপিআই ইউজ করে আমরা ইজিলি আমাদের কোডে বিভিন্ন রকম সিকিউর ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এসএসএল টিএলএস বা এইচটিটি অ্যাপ্লিকেশন লেয়ারে এইচটিটিপিএস। সো এই টাইপের প্রোটোকল গুলা কিভাবে ইউজ করব অথবা আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি সেই টাইপের ফাংশনালিটিস গুলো আসলে হচ্ছে যে এসএসই দেয়। আর আরেকটা পার্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্প্রিং সিকিউরিটি। স্প্রিং সিকিউরিটিতে যে জিনিসটা নিয়ে স্প্রিং সিকিউরিটি আমরা যে কারণে ইউজ করি সেটা হচ্ছে অনেক স্প্রিং ফ্রেমওয়ার্ক বাই দ্য ওয়ে খুবই ফেমাস এবং খুবই ওয়াইডলি ইউজ ইন জাভা কমিউনিটি। এবং এইখানে যারা স্প্রিং ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে নাওয়াডেজ বেশিরভাগ মানুষই তাদের অথেন্টিকেশন মডিউল বা অথরাইজেশন মডিউলটা স্প্রিং সিকিউরিটি দিয়ে কনফিগার করে। সো আমি স্প্রিং সিকিউরিটি কনফিগারেশন রিলেটেড কিছু ইস্যু নিয়েও এখানে কথা বলবো। সো আনফরচুনেটলি যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে বেশিরভাগ প্রবলেম গুলো হয় হচ্ছে এই লাইব্রেরি আর ফ্রেমওয়ার্ক মিস ইউজ করার জন্য। সেটা হচ্ছে হয়তো আমরা ঠিক মতো ক্রিপ্টোগ্রাফিক লাইব্রেরি গুলো ইউজ করতেছি না বা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি ঠিক মতো কনফিগার করতেছি না, অথবা হচ্ছে ঠিক মতো আমরা অথেন্টিকেশন অথরাইজেশন কনফিগার করতেছি না, অথবা উই আর জাস্ট বিং ইগনোরেন্ট অ্যাবাউট সিকিউরিটি। সো এই কিছু ইস্যুর জন্যই মেইন প্রবলেম গুলো দেখা যায় এই অ্যাপ্লিকেশন লেয়ারে। টু গিভ ইউ সাম পার্সপেক্টিভ, এই বছরের আর্লি অ্যারাউন্ড জানুয়ারি আমি কমন ভালনারেবিলিটি ডাটাবেজে জাস্ট হার্ড কোডেড কি দিয়ে সার্চ দিছিলাম আর কি, তাতেই দেখলাম যে অনেক এন্ট্রি অ্যারাউন্ড 70 এন্ট্রিজ পাইছি যেগুলো জাস্ট হার্ড কোডেড কি রিলেটেড হচ্ছে সিকিউরিটি ভালনারেবিলিটি, এবং দুইটা হচ্ছে তখনকার সময় 2020 এই বছরের দুইটা এন্ট্রি ছিল। সো এটা আসলে প্রমাণ করে যে আসলেই এই টাইপের অ্যাপ্লিকেশন লেভেল এপিআই মিসইউজ বা ফ্রেমওয়ার্ক লেভেল মিসইউজ গুলা কি পরিমাণ ওয়াইড স্প্রেড অর কি পরিমাণ কমন প্লেস। এর মধ্যে আমি একটা হাইলাইট করব, সেটা হচ্ছে একটা সিভি 2018-তে আসছিল, সেটা ফর্টিনেট একটা কোম্পানি বা ভিপিএন প্রোভাইডার তাদের সফটওয়্যারে পাওয়া গিয়েছিল। এটা পাওয়া গেছিল যে ওদের প্রোডাক্টে কিছু হার্ড কোডেড কি ইউজ করতো আর কিছু উইক এনক্রিপশন ইউজ করতো, যেগুলো দিয়ে ওরা হচ্ছে আমাদের ভিপিএন সার্ভিস গুলো ম্যানেজ করতো, হুইচ ওয়াজ রিয়েলি আনফরচুনেট। সো এই প্রবলেমটা নিউজ মিডিয়াও ভালো পরিমাণ কাভারেজ পাইছিল আর কি ওই সময়। সো এখানে কেন আমরা ক্রিপ্টোগ্রাফিক এপিআই গুলো নিয়ে কথা বলতেছি সেটার আগে আসলে একটা পার্সপেক্টিভ দেওয়া উচিত যে ক্রিপ্টোগ্রাফি কেন সিকিউরিটির ক্ষেত্রে এত ইম্পর্টেন্ট, বিশেষ করে সফটওয়্যার সিকিউরিটি কেন এটা এত ইম্পর্টেন্ট। ক্রিপ্টোগ্রাফি হচ্ছে আমাদের গথাম সিটির সুপারম্যানের মতো, যে হচ্ছে আই শুড হ্যাভ সেড ব্যাটম্যান, কিন্তু আমরা তো সিভিল ওয়ার বা
অন্যান্য সিরিজ গুলোতে দেখলাম যে দুই ইউনিভার্সিটি আসলে মার্জ হয়ে গেছে। তো যাই হোক, তো যখনই আমাদের কোনো কিছু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দরকার হয়, যেমন কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন, তখনই আমরা এই ক্রিপ্টোগ্রাফির কাছেই ফেরত যাই। তো এখানে একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা একটা ক্লায়েন্ট সার্ভার অ্যাপ বানালাম, অ্যান্ড্রয়েড অ্যাপ, যেখানে আমরা চাচ্ছি মোবাইল অ্যাপ থেকে একটা এনক্রিপ্টেড টানেল তৈরি করব। টানেল তৈরি করে আমরা হচ্ছে কিছু ডেটা আদান প্রদান করব মোবাইল থেকে সার্ভারে অথবা সার্ভার থেকে মোবাইলে। তো এখানে একটা জিনিস দেখার বিষয় সেটা হচ্ছে কোড এনক্রিপশন কিটা হচ্ছে বোথ সার্ভার এন্ডে এবং ক্লায়েন্ট এন্ডে হার্ড কোডের। তো এতে সমস্যাটা কি আসলে? এতে সমস্যাটা হচ্ছে কেউ যদি আমার অ্যাপ কোড, তো অ্যাপ কোডটা হচ্ছে আমি আসলে গুগল প্লে স্টোর বা হচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোরে আমরা আপলোড আপলোড করি। দ্যাট মিনস যে কেউ হচ্ছে আমাদের এই অ্যাপ বাইনারিটা ডাউনলোড করতে পারে এবং বাইনারি অ্যানালাইসিস করতে পারে। অ্যানালাইসিস করে ওরা ওই হার্ড কোডেড কিটা দেখবে। দেখার ফলে কি করবে, ওরা মাঝখানে বসে আমাদের যে কোনো মানে কমিউনিকেশনটার যে আমরা এনক্রিপ্টেড টানেল ছিল সেটার কনফিডেন্সিয়ালিটি ব্রেক করতে পারে, কারণ ওদের কাছে এখন কি আছে, ওরা মাঝখানে বসেই ওই মেসেজগুলো ডিক্রিপ্ট করতে পারে। তার মানে হচ্ছে আমরা যখন এই অ্যাপটা ডিজাইন করছি, আমরা এই জিনিসটা মাথায় আনি নাই যে যে কেউ হচ্ছে অ্যাপ স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে বাইনারি অ্যানালাইসিস করতে পারে। So that means there was some problem with our threat model or initial software design, যে কারণে আমাদের ডেভেলপমেন্ট ফেজে এই প্রবলেমটা উৎপত্তি হয় বা উদয় হয়। তো এইটা আসলে ইনসিকিউর, যে কারণে আমরা দেখলাম। তো এই টাইপের অনেক ধরনের ক্রিপ্টোগ্রাফিক এপিআই মিসইউজ আছে, যেটা আমরা হচ্ছে সচরাচর দেখতে পাই। তো হার্ড কোড না করে আমরা আসলে কিভাবে সিক্রেট কি রাখতে পারি বোথ ক্লায়েন্ট সাইড এন্ড সার্ভার সাইডে, সেটা হচ্ছে যখনই আমরা সিক্রেট কিটা বা ইউজ করার চেষ্টা করতেছি বা জেনারেট ফার্স্ট টাইম যখন আমরা এনক্রিপ্ট বা ডিক্রিপ্টের জন্য সিক্রেট কিটা ইউজ করার দরকার পড়তেছে, তখন আসলে আমরা র্যান্ডমলি জাভার কি জেনারেটর ডট গেট ইনস্ট্যান্স দিয়ে আমরা কি জেনারেটর নিয়ে সেটা ইউজ করে কিটা জেনারেট করতে পারি। তো যখন দরকার তখন আমরা ইনস্ট্যান্টলি কিটা জেনারেট করব। আর সেই কি দিয়েই আমরা এনক্রিপ্ট অথবা ডিক্রিপ্ট করার সময় যেটা করতে পারি, মানে পরবর্তী সময় সেই কিটা ইউজ করার জন্য আমরা সেটা আসলে ডেটাবেজে কোথাও সেভ করে রাখতে পারি এবং সেখান থেকে পরে রিট্রাইভ করে আমরা সেটা এনক্রিপ্ট বা ডিক্রিপশনের কাজে সেই কিটা ইউজ করতে পারি। এটা হচ্ছে মোর সিকিউর ইউজ অফ সিক্রেট কিজ। তো এটা এটা হচ্ছে জাস্ট আমরা কিভাবে হার্ড কোড অ্যাভয়েড করতে পারি সেটার একটা এক্সাম্পল বা স্যাম্পল। তো এখানে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা কিভাবে জাভা সিকিউর সকেট এক্সটেনশন এপিআই ওই এপিআই গুলো মিসইউজ করি সেগুলো নিয়েও কথা বলবো। তো সেটার আগে আমি আসলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই যে কিভাবে টিএলএস প্রোটোকল রাফলি কিভাবে কাজ করে। তো প্রথমে যেটা হয়, যখনই আমরা মোবাইল অ্যাপ থেকে কোনো রিসোর্স অ্যাপ সার্ভারে অ্যাক্সেস করতে চাই, তখনই আমরা একটা গেট রিকোয়েস্ট প্রডিউস করি। তো এই গেট রিকোয়েস্টের সাথে সাথে যেটা হয় যে ইনিশিয়েশনের সাথে সাথে যেটা হয় যে অনেকগুলা ফেজ হয়, এর মধ্যে একটা কাজ হচ্ছে মানে একটা ফেজে সার্ভার হচ্ছে মোবাইল অ্যাপের মধ্যে তার এসএসএল সার্টিফিকেটটা পাঠায়। তো যখন সার্ভার মোবাইল অ্যাপের কাছে সার্টিফিকেটটা পাঠায় সিকিউর টানেল এস্টাবলিশ করার জন্য, তখন মোবাইল অ্যাপ যেটা করে সেটা হচ্ছে ওরা প্রথমে দেখে যে এটা একটা ভ্যালিড সার্টিফিকেট কিনা, দ্যাট মিনস এটা অলরেডি এক্সপায়ার করছে কিনা, বা এর যে সার্টিফিকেটটা ইস্যু করছে সেই ইস্যুয়ার
মোবাইল অ্যাপের কাছে পরিচিত কিনা বা ট্রাস্ট করে, সে ওই ইস্যুয়ারকে ট্রাস্ট করে কিনা, ওই টাইপের জিনিসপত্র সে হচ্ছে চেক করে। এরপর যে জিনিসটা চেক করে সেটা হচ্ছে সার্টিফিকেটটার মধ্যে যে হোস্ট নেমটা বলা আছে, সেই হোস্ট নেমটা হচ্ছে যে সার্টিফিকেটটা প্রেজেন্ট করতেছে তার সাথে ম্যাচ করে কিনা। সে ফর এক্সাম্পল এখানে আমরা কথা বলতেছি হচ্ছে www.myapp.com এর সাথে, সার্টিফিকেটের মধ্যে যে হোস্ট নেমটা বলা সেটাও কি www.myapp.com কিনা। তো সেই এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, দুইটা চেক সিকিউর টানেল এস্টাবলিশ করার জন্য মোবাইল অ্যাপ থেকে সার্ভারের সাথে SSL/TLS প্রোটোকল ইউজ করে। যদি মোবাইল অ্যাপ দেখে যে হ্যাঁ এই দুইটা জিনিসই ঠিক আছে, তখন হচ্ছে একটা ওরা সেশন কি শেয়ার করে বা মাস্টার কি জেনারেট করে, তারপর সেটা দিয়ে সেশন কি শেয়ার করে। ওই সেশন কি ইউজ করে তারা হচ্ছে পরে সার্ভার হচ্ছে মোবাইল অ্যাপকে ডাটা পাঠায়। তো এখানে খুব ভাইটাল দুইটা চেক হলো সার্টিফিকেটটা ভ্যালিড কিনা এবং আমি যে সার্ভারের সাথে কথা বলতেছি সেটা প্রপার কিনা। এখন একটা সিনারিও চিন্তা করি, সেটা হচ্ছে আমি ইনিশিয়ালি যে সার্ভারের জন্য যে সার্টিফিকেটটা কনফিগার করছি সেটা ছিল ফর এক্সাম্পল www.myapp.com এর জন্য। এখন আমি নতুন একটা ডোমেইন ইউজ করলাম abc.myapp.com এবং এইখানে আমার কোনো ভ্যালিড সার্টিফিকেট নাই। তো তাতে করে কি হবে, যখনই আমি মোবাইল সাইট থেকে ওই abc.myapp.org বা .com যখন আমরা অ্যাক্সেস করতে যাব, তখনই হচ্ছে যখনই আমরা একটা কানেকশন এস্টাবলিশ করতে যাব, এই হচ্ছে আমাদেরকে একটা এক্সেপশন দিবে, সেটা হচ্ছে এসএল সার্টিফিকেট ভ্যালিডেশন এক্সেপশন। তো এখন এই এক্সেপশনটা কিভাবে সলভ করা যায়, অনেকভাবেই সলভ করা যায়, কিন্তু ফর সাম রিজন ডেভেলপাররা যেই সলিউশনটার দিকে সবচেয়ে বেশি ঝোঁকে সেটার কারণ হচ্ছে ওই এসএল সার্টিফিকেট ভ্যালিডেশনটা পুরোপুরি অ্যাভয়েড করা। যেমন যে এসএসই এপিআই এর মধ্যে একটা এপিআই আছে যেটা হচ্ছে চেক সার্ভার ট্রাস্টেড। সো এই এপিআইটার মধ্যে আমরা একটা লজিক দিতে পারি, যে লজিকটা হচ্ছে ওই সার্টিফিকেটটাকে ভ্যালিডেট করে, ভ্যালিডেট করার লজিক আমরা কাস্টমাইজ করতে পারি এই এপিআইটা ইউজ করে। তো ফর সাম রিজন আমরা যেটা করি যে আমরা ওই সার্টিফিকেট ভ্যালিডেশন চেকটাই ডিসেবল করে দিই। তো এতে করে ডিসেবল করে দেওয়ার ফলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তা এখন মোবাইল অ্যাপ যে কোনো সার্টিফিকেটই আসলে ভ্যালিড সার্টিফিকেট হিসেবে নিয়ে নেবে। তার মানে হচ্ছে abc.myapp.com এর বদলে কেউ যদি xyz.com-ও দিয়ে দেয়, তাও হচ্ছে আমার মোবাইল অ্যাপ সেটাকে ভ্যালিড সার্টিফিকেট হিসেবে কাউন্ট করবে। দ্যাট মিনস মাঝখানে বসে ওই যে সিকিউর টানেলটা এস্টাবলিশ করলাম, ওই প্রোটোকলটাই ব্রেক হয়ে গেল। অন্য ম্যান ইন দ্য, এটাকে আমরা বলি ক্লাসিক্যাল ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, যে মাঝখানে একজন বসে আমার পুরা সিক্রেট টানেলটা ভেঙে সেখান থেকে ইভসড্রপও করতে পারে। দ্যাট মিনস যে কোনো মেসেজ পড়তেও পারে বা অ্যাক্টিভলি যে কোনো মেসেজ মডিফাইও করতে পারে। তো এইটা হচ্ছে একটা কমন প্রবলেম যেটা আমরা দেখি। আমি একটু পর দেখাবো যে এই প্রবলেম কেন ডেভেলপাররা আসলে এই যে এই জিনিসটা চুজ করে, এটার পিছনে আরো কিছু ডিপলি রুটেড কানেকশন আছে। তো প্রথম লেসন হচ্ছে আমরা আসলে কাস্টমাইজেশন করব না, উইল নট ডু কাস্টমাইজেশন টু স্কিপ সার্টিফিকেট ভ্যালিডেশন। সেটা না করে আমরা যেটা করবো, অ্যাটলিস্ট আমরা যদি কোথাও থেকে সার্টিফিকেট ভ্যালিড সার্টিফিকেট না আনতে পারি, আমরা অ্যাটলিস্ট সেলফ সাইন সার্টিফিকেট ইউজ করব। কিন্তু লেটস এনক্রিপ্টেড যুগে আমরা এখন ফ্রি অফ কস্ট আমরা সার্টিফিকেট নিতে পারি। লেটস এনক্রিপ্ট হচ্ছে একটা অর্গানাইজেশন যারা হচ্ছে মানে ফ্রি সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করে। যে কোনো হোস্ট যদি কেউ কিনে এবং সেটার এগেনস্টে ওইখান থেকে ইজিলি সার্টিফিকেট নেওয়া যায়। আচ্ছা, সেটা যদি নাও করতে পারি আমরা সেলফ সাইন সার্টিফিকেট ইউজ করতে পারি। সো অনেক সময় আমরা সেলফ সাইন সার্টিফিকেটও রাইট ওয়েতে ইউজ করি না। কেন? তার কারণ হচ্ছে অনেক সময় আমরা যেটা করি যে যখনই সেলফ সাইন সার্টিফিকেট প্রেজেন্ট করা হবে, তো ওই মেথডটার মধ্যে আমাদেরকে যেটা অ্যাড করতে হবে যে সার্টিফিকেটটা সেলফ সাইন কিনা সেই জিনিসটা আমাদেরকে ওই মেথডটার মধ্যে চেক করতে হবে, ভ্যালিডিটি যেখানে চেক করি সেখানে।
তো আনফরচুনেটলি সেখানে অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে ওই সার্টিফিকেটটা নিলাম, নিয়ে জাস্ট চেক ভ্যালিডিটি মেথডটা কল করলাম। চেক ভ্যালিডিটি মেথডটা আসলে যেটা করে, এটা জাস্ট ওই সার্টিফিকেটের এক্সপায়ারি চেক করে যে ওই সার্টিফিকেটটা এক্সপায়ার্ড হয়েছে কিনা। নামটা হয়তো মিসলিডিং, দিস ক্যান বি ওয়ান রিজন বিহাইন্ড দিস টাইপ অফ মিসইউজ। সো বাট দিস ইজ হোয়াট ইট ইজ। সো এটা হচ্ছে যে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে জাস্ট এক্সপায়ারি হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আরো অনেক অ্যাট্রিবিউট আছে যে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাট্রিবিউটটা সেটা হচ্ছে যে সার্টিফিকেটটা ভ্যালিড কোনো সার্টিফিকেশন অথরিটি সাইন করছে কিনা বা ইস্যু করছে কিনা, সেই চেকটাই এর মধ্যে মিসিং। বা সার্টিফিকেটটা বাই ইটসেলফ নিজেকে সাইন করছে কিনা, ওই টাইপের চেকগুলা মিসিং। ইভেন ওইটা চেক হইলেও যে কেউ হচ্ছে নিজেদের সেলফ সাইন সার্টিফিকেট ইউজ করে ঠিক একই রকম ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করতে পারে। সো প্রপার ওয়ে টু ইউজ সেলফ সাইন সার্টিফিকেট হচ্ছে সেলফ সাইন ওই সার্টিফিকেটটার একটা র কপি ওই কোডের মধ্যে, অ্যাপ কোডের মধ্যে এমবেড করে দেয় এবং পরে বাইট বাই বাইট ম্যাচ করা যে হ্যাঁ এই সেলফ সাইন সার্টিফিকেটটাই হচ্ছে যদি তুমি পাও তাইলেই একমাত্র তুমি সিকিউর কানেকশন এস্টাবলিশ করবে, আর নতুবা অন্য যে কেউ যে কোনো টাইপের সেলফ সাইন সার্টিফিকেট দিক সেটা তুমি একসেপ্ট করো না। এর একটা ডাউন সাইড হলো কি, সেটা হচ্ছে যখনই হচ্ছে সেলফ সাইন সার্টিফিকেটটা আমরা চেঞ্জ করতে চাইবো তখনই হচ্ছে আমাদের নতুন একটা অ্যাপ রিলিজ দিতে হবে আসলে। এটা ছাড়া এটা মেনটেন করা সম্ভব হবে না। সো এটা একটা ডাউন সাইড। সো দ্য রাইট ওয়ে টু ডু, যেটা আগেই বলছিলাম যে লেটস এনক্রিপ্ট বা অন্য কোনো লেজিটিমেট সার্টিফিকেশন অথরিটি থেকে প্রপার সার্টিফিকেট ইউজ করা, যেটা অলরেডি আমরা বললাম। ডাউন সাইড হচ্ছে যে কেউ আপডেট করতে চাইলে আমাদেরকে অ্যাপ অলরেডি মানে অ্যাপ আপডেট করেই একমাত্র সার্টিফিকেট আপডেটটা করতে হবে। ঠিক একই রকম প্রবলেম হোস্ট নেম ভেরিফিকেশনও হইতে পারে। কিরকম, আমাদের সার্টিফিকেটটা হচ্ছে www.example.org এর জন্য, ওই সার্টিফিকেটটা যদি আমরা ইউজ করি তখন হচ্ছে ক্লায়েন্ট এন্ডে দেখবে আচ্ছা এটা তো www.example.com না, এটা তো abc.example.org বা example.com। তো এতে করে যেটা হয় যে ফার্স্ট পার্টটা আনম্যাচড, যে কারণে ও হচ্ছে এক্সেপশন থ্রো করবে যে প্রপার হোস্ট নেম না। তো অনেকেই আমরা যেটা করি ঠিক হোস্ট নেম ভেরিফিকেশনও আমরা নিজেদের মতো কাস্টমাইজ চেক অ্যাড করতে পারি। তো অনেকে যেটা করে ওই হোস্ট নেম ভেরিফিকেশনও হচ্ছে ওই চেকে ডিসেবল করে দেয়, রিটার্ন সবসময় রিটার্ন ট্রু করে। দ্যাট মিনস হোয়াট এভার হ্যাপেন্স যে কোনো হোস্ট নেমের জন্য তুমি বলো যে হোস্ট নেম ভেরিফাইড, ইটস ফাইন। তো এইটাও at the same time insecure, not to mention. So proper way to verify it হচ্ছে আমরা হোস্ট নেম ভেরিফাই করার সময় আমরা রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারি, যেটা দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ সাবডোমেইন, যে কোনো সাবডোমেইনের জন্যই আসলে এই সার্টিফিকেটটা তুমি ম্যাচ করো। ওই কোডকে ওইটা যদি বলি তাহলে হচ্ছে সে ওই জাস্ট ওই সাবডোমেইনই ও হচ্ছে প্রপার হোস্ট নেম বলে ও একসেপ্ট করবে, আর অন্যান্য যে কোনো কিছু এই চেকে বাদ পড়ে যাবে। তো এইভাবে করে আমরা হচ্ছে হোস্ট নেম ভেরিফিকেশনটা ফিক্স করতে পারি, আদার দেন জাস্ট স্কিপিং দ্য হোস্ট নেম ভ্যালিডেশন। সো দ্য টেক ওয়ে মেসেজ হচ্ছে কখনোই হোস্ট নেম ভেরিফিকেশন আসলে স্কিপ করা ঠিক না। আরেকটা প্রবলেম নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে আমরা যদি টিএলএস এইচটিটিপিএস এর থেকে একটু নিচের লেয়ারে নেমে আসি, যে টিএলএস জাস্ট আমরা সকেট ইউজ করে কমিউনিকেট করব সার্ভারের সাথে, সে আমরা mail.google.com এর সাথে কথা বলবো। তো সেখান থেকে একটা সকেট ক্রিয়েট করলাম 443 পোর্টে, এবং সেই সকেটটা ক্রিয়েট করে আমরা যথারীতি সেই সকেটটা ইউজ করলাম। কিন্তু আনফরচুনেটলি এই এপিআইটা বাই ডিফল্ট হচ্ছে হোস্ট নেম ভেরিফাই করে না। তো যার কারণে হচ্ছে হোস্ট নেম ভেরিফিকেশনটা এখানে মিসিং থাকে। সো ইট ইজ অ্যাডভাইস যে কেউ হচ্ছে যদি সকেট লেয়ারে সিকিউরিটি এনশিওর করতে চায় টিএলএস প্রোটোকল ইউজ করে, তাহলে অবশ্যই তাকে নিজে থেকে হোস্ট নেমটা ভেরিফাই করে নিতে হবে, এবং যদি প্রপার হোস্ট নেম না হয় তাহলে এএসএল হ্যান্ডশেক এক্সেপশন দিয়ে সে
কমিউনিকেশনটা টার্মিনেট করে দিতে পারে। I would like to stop you for a minute. We don't have much time. We have to wrap it up quickly. Just to remind you, and we have some questions to take. Okay. সো এখন হচ্ছে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছু কনস্ট্রেন্ট নিয়ে। তো যে জিনিসটা হয় যে বেশিরভাগ সময় ডেভেলপাররা প্রচুর পরিমাণ কনস্ট্রেন্টের মধ্যে থাকে, টাইম, বাজেট, এক্সপার্টিজ, প্রপার টুল থাকে না তাদের হাতে, সেগুলো নিয়ে ইয়ে করে। সো ফর এক্সাম্পল যখনই আমরা এরকম এসএল সার্টিফিকেট ভ্যালিডেশন এরর দেখি, তো যেটা হয় যে আমরা গুগলে সার্চ করি এবং স্ট্যাক ওভারফ্লোতে যাই। স্ট্যাক ওভারফ্লোতে এই টাইপের অনেক সাজেশন থাকে যে জিনিসগুলো দেখা যায় যে বড় প্রবলেম গুলো ক্রিয়েট করে। তো এটা ছিল মেইন রিজন। আর সবসময় ডেভেলপারদেরও আসলে দোষ না, অনেক সময় দেখা যায় যে ক্রিপ্টোর স্পেসিফিকেশনে যেটা বলা থাকে যে ফর এক্সাম্পল ইটারেশন কাউন্ট এখানে পাসওয়ার্ড বেজ এনক্রিপশনের জন্য 1000-এর নিচে হওয়া ইনসিকিউর, কিন্তু এপিআই ডকুমেন্টেশনে আমরা ওই টাইপের কোনো মেনশন পাই না। তো যে কারণে দেখা যায় যে আরবিটারিলি মানুষজন ওই এপিআই গুলো মিস ইউজ করে, আরবিটারি নাম্বার অফ কাউন্ট ইউজ করে, থিংস লাইক দ্যাট। সো আমরা একটা রিসার্চ কোশ্চেন থ্রো করছিলাম যে আমরা এমন কোন ডিপ্লয়মেন্ট গ্রেড স্ট্যাটিক অ্যানালাইসিস টুল বানাইতে পারি কিনা যেটা ডেভেলপাররা ইউজ করবে এবং সেটা ইউজ করে এই টাইপের যত প্রবলেম আছে সেই জিনিসগুলো ওরা ডিটেক্ট করতে পারে। তো যখনই এই টাইপের স্ট্যাটিক অ্যানালাইসিস টুলগুলো আমরা বানাই সেক্ষেত্রে আমাদের আসলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। একটা হচ্ছে ফলস পজিটিভ, ফলস নেগেটিভস এন্ড স্কেলেবিলিটি, এই ইস্যুগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। সো লং স্টোরি শর্ট, আমরা ওই ইস্যুগুলো হ্যান্ডেল করে একটা টুল ডিজাইন করতে পারছি যেটা খুবই লো ফলস নেগেটিভ দেয়, খুবই লো ফলস পজিটিভ দেয় এবং খুবই লো রান টাইম ওভারহেড দেয়। এবং এখানে আমরা দেখতে পাই যে আমরা অ্যারাউন্ড 46 ওপেন সোর্স অ্যাপাচি প্রজেক্ট ইউজ করছিলাম, অ্যানালাইজ করছিলাম, সেখানে অনলি আমরা 1.39% ফলস পজিটিভ দেখছি। এবং আমাদের ওই টুলটা হচ্ছে অ্যাপাচির অনেক টপ টিয়ার প্রজেক্ট থেকে ভালনারেবিলিটি ডিটেক্ট করছে, অ্যাপাচি স্পার্ক, অফবিজ, রেঞ্জার, হাডুপ, টমক্যাট, দিস টাইপ অফ থিংস। সো এখানে হচ্ছে একটা এক্সাম্পল যে আমরা কি দেখছিলাম অ্যাপাচি ইয়াতে কোড বেস গুলোর মধ্যে। এখানে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল হলো ওরা এই কোড পোর্শনটা ওরা ইউজ করতেছিল হচ্ছে সল্ট জেনারেট করার জন্য। সো আমরা যেটা দেখলাম যে সল্টটা পাসওয়ার্ড থেকেই জেনারেট করতেছে, দ্যাট মিনস সল্টের আনপ্রেডিক্টেবিলিটিটা এখানে হারায় যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে উইক মেসেজ ডাইজেস্ট ইউজ করতেছে। আর নট টু মেনশন নাম্বার অফ ইটারেশনও হচ্ছে জাস্ট পাসওয়ার্ড লেংথ +1, যেখানে রিকমেন্ডেশন হচ্ছে অ্যাটলিস্ট 1000 ইউজ করা। সো গুড নিউজ হচ্ছে আমাদের এই টুলটা ওরাকলের ইন্টারনাল কোড অ্যানালাইসিস ইঞ্জিনের সাথে অলরেডি ইন্টিগ্রেটেড এবং অলরেডি আমরা গ্রেডেল, আমার এক ল্যাবমেট গ্রেডেল প্লাগইন বানানোর কাজ করতেছে এই টুলটা ইউজ করে। আর আমরা ওপেন দ্যার ইজ আ প্ল্যাটফর্ম যেখানে যে কেউ কোড আপলোড করেই স্ট্যাটিক অ্যানালাইসিস দিয়ে কোড অ্যানালাইসিস করতে পারে। তো সেই জিনিসগুলা সেটার সাথে আমরা ইন্টিগ্রেশনের কাজ চলতেছে, তো যে কেউ ইয়ে করতে পারে। আর ফাইনালি কোডটা হচ্ছে এই গিটহাব ইউআরএল এ অ্যাভেলেবল, যে কেউ চাইলে ওইখান থেকে ইউজ করতে পারে। সো দ্যাটস অল ফর টুডে। Thank you, Sajid Bhai. It was wonderful, wonderful session. I'm sure আমাদের অডিয়েন্স খুবই উপকৃত হয়েছে, আমি তো হয়েছি। It was a lot of eye-opening session. Let's quickly go over a few questions. We don't have much time, so let's go ahead with this question. Questionটা হচ্ছে যে it's the Facebook user. I'm not sure who asked this question, but questionটা হচ্ছে যে আপনার talk definitely interesting. I'm curious about how we can create a scenario to demonstrate the vulnerabilities. Can you give us any idea? আচ্ছা, ভালনারেবিলিটি ডেমনস্ট্রেট, সো এইটা আসলে একটা মানে ওপেন এরিয়া, মানে কেউই আসলে ক্লিয়ারলি জানে না একটা ভালনারেবিলিটি কিভাবে ডেমনস্ট্রেট করতে হয়।
কারণ প্রত্যেকটা ভালনারেবিলিটির নেচার ডিফারেন্ট, এবং এদের খালি নেচার ইন এ সেন্স এইভাবে ডিফারেন্ট যে কোন কোডের কোন জায়গায় ভালনারেবিলিটি গুলো আছে এটার কোনো জেনেরিক মেথোডোলজি নাই সেই ভালনারেবিলিটি গুলো ডিরেক্টলি রিপ্রোডিউস করা। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভালনারেবিলিটি রিপ্রোডাকশনটা হচ্ছে খুবই মানে প্রত্যেকটা ভালনারেবিলিটির জন্য প্রায় ডিফারেন্ট। আর ডিটেকশন আর ডেমনস্ট্রেশন কিন্তু ডিফারেন্ট। ডিটেকশনের সময় যে টুলগুলো ফর এক্সাম্পল যারা কোড অ্যানালাইসিস করে ডিটেক্ট করে এরা খালি বলবে যে হচ্ছে আমাদের কোডের অমুক জায়গায় হার্ড কোডেড কি আছে, কিন্তু ওইটা কিভাবে এক্সপ্লয়েট করা যায় হার্ড কোডেড কিটা সেটা আসলে মানে ডোমেইন এক্সপার্টিস বা সফটওয়্যারের ভিতরে ইনসাইট না থাকলে কিভাবে সেটা এক্সপ্লয়েট করা যায় ওই জিনিসটা ডিরেক্টলি বলা যাবে না। So that takes non-trivial efforts, and question is really interesting, but unfortunately the answer is there is no generic way to demonstrate the vulnerability. All right. Let's take another one. Mahadi Matin question করেছেন যে in Android app using hardware backed key store key pair can be generated in a way that is non-extractable from phone. Exactly. Okay, it's a comment. It's not a question. ওকে, সো অনেকে আপনাকে খুবই আপনাকে থ্যাঙ্কস দিয়েছে, খুব নাইস প্রেজেন্টেশন। সাম রিলেটেড আইটেম লাইক জেসন, ওয়েব টোকেন, এপিআই গেটবি ক্যান ডিসকাস অলসো। ডেফিনেটলি আই উড লাইক টু হ্যাভ ইউ অ্যানাদার সেশন ইন ফিউচার অ্যাবাউট মোর ডিটেইলস। ওইটা নিয়েও আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে স্প্রিং সিকিউরিটি মানুষ কিভাবে কতভাবে মিসইউজ করে। স্প্রিং সিকিউরিটি তো দেয়া হয় হচ্ছে ইয়া নিয়ে অথেন্টিকেশন, অথরাইজেশন আর হচ্ছে কিছু কমন এক্সপ্লয়েট থেকে কিভাবে প্রোটেক্ট করা যায় সেগুলো নিয়ে। তো আমার আসলে টাইম প্রেসিং এর কারণে আমি ওই টপিকগুলো কভার করতে পারি না। ওইখানে অনেক ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে, মানুষ কিভাবে হচ্ছে এপিআই টোকেন মিসইউজ করে, কিভাবে সিএসআর অ্যাভয়েড করে, থিংস লাইক দ্যাট। ওইখানে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো নিয়ে অনেক কাজ করার উপায় আছে। আচ্ছা, সো যেহেতু সময়ের স্বল্পতা, ডেফিনেটলি একটা সেশন আসলে সবকিছু কভার করা খুবই ডিফিকাল্ট, ইটস নট ইভেন পসিবল। সো লোকজন যদি আপনার সঙ্গে রিচ আউট করতে চায় অফলাইনে, বা আপনি যদি তাহলে ওরা কিভাবে যোগাযোগ করবে? ডু ইউ হ্যাভ এনি টুইটার হ্যান্ডেল অর গিটহাব ইউআরএল ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার? হ্যাঁ, আমার ওয়েবসাইটে গেলে সবকিছুই ঠিকঠাক মতো পাওয়ার কথা। আমার ওয়েবসাইট হচ্ছে www.sajjadur.com। তুমি কোথাও যদি দিয়ে দিতে পারো তাহলে। ওকে, এখানে আমার সব ধরনের ইনফরমেশন, বা কেউ যদি আমার রিসার্চ ফলো করতে চায় ওইখান থেকে ফলো করতে পারে। আচ্ছা, ওকে, আপনি হচ্ছে এখানে কমেন্টে দিয়ে দিতে পারেন চাইলে আপনি। ক্যান ইউ টাইপ ওভার হিয়ার কমেন্টে? লাইভ কমেন্ট, yes. And obviously this is a long topic. আমরা চাইলে আরো, যেহেতু আমরা উইকলি বাই উইকলি আমাদের এই জাগবিডিতে বিভিন্ন ধরনের সেশন নিয়ে থাকি, রেগুলার বেসিসে আমাদের সেশন হয়, তখন আমরা হয়তো আরো ফার্দার আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। অলরাইট, সো আমি সাইটের লিঙ্কটা সবার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এটা www.sajidurrahman.com। এখানে গেলে হচ্ছে আপনি আরো ডিটেলস হয়তো ওনার রিসার্চ ফলো করতে পারবেন, আরো কিছু জানতে পারবেন। and if you want to আপনারা এখানে ডেফিনেটলি কন্ট্যাক্ট করার ওয়ে আছে ভাইয়ের সঙ্গে। আপনারা যদি তাকে মেইল করতে পারেন, হ্যাঁ, আরো ফার্দার কিছু জানার জন্য, if you are interested in his research further, I'm sure. So thank you Sajjad bhai, it was excellent presentation, it was an wonderful session. I'm sure যে আমরা সবাই বেনিফিট হয়েছি, and it's obviously যে একটা সেশনে আসলে সবকিছু সব করা যায় না, তাই না, মানে কভার করা যায় না। সো ইটস এন আইডিয়া যে আমরা হচ্ছে দিস ইজ আর দ্য থিংস ইউ ক্যান মানে নিয়ে ঘাটাঘাটি করতে পারেন, পড়াশোনা করতে পারেন। এই সেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে সেটাই আর কি, যে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া যে দিস আর দ্য থিংস ইউ ক্যান কনসিডার, ইউ ক্যান লার্ন, ইউ ক্যান ডিসকাস, ইউ ক্যান শেয়ার উইথ ইউর কলিগস and friends. So that's definitely interesting. So
So thank you very much for your wonderful session. We'll take a short break. When we don't have much time, we'll probably take 4 or 5 minutes of short break, and then we'll go ahead with the next session. Meanwhile, while we're taking the break, you can solve this quiz and comment us in the comment section. And so that's for now. We are joining in 5 minutes. Thank you, everyone. Bye. Thank you, Sajad Bhai. ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, so our audio is right, our audio is fine, I guess. এই আমার ভিজুয়াল ঠিক আছে? হ্যাঁ, ভিজুয়াল ঠিক আছে। ঠিক আছে। ওকে। ওই আমার লিভিং রুমে বসে। ঠিক আছে, কোনো সমস্যা তো নেই। আমার হচ্ছে ওই এটা হচ্ছে প্রেজেন্টেশনটা। তো আমি হয়তো ফুল স্ক্রিন করে তারপর প্রেজেন্টেশনটা শেয়ার করব। শিওর। আমরা শুরু করব হচ্ছে এখন তো 13 বাজে, আমরা 15তে শুরু করব আর কি। শিওর। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট বজলুর। থ্যাংক ইউ ভাইয়া। এই পুরোটা সেশন একসাথে করেই আপলোড করে দিবা নাকি 4টা সেশন আলাদা করে আপলোড করবে? আমরা পরে হচ্ছে এগুলা ব্রেক করব আর কি। এখন আপাতত সবগুলো একসঙ্গেই যাচ্ছে, বাট আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে পরে আমরা এগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে রাখবো। নাইস। Then you will be able to share your speaker, your session, particular session to your audience as well. Nice, yeah. Game ভাবতেছিলাম. So that's good. Okay, 1 minute to go. তুমি বলার পর আমি শেয়ার স্ক্রিনটা প্রেস করব রে। Sure. Yes. আপনি আচ্ছা, হ্যাঁ। We have 1 minute to go. Okay, bhai, you can share your screen now. Okay, before presenting. All right, so let's start. So welcome everyone to have another session. এই সেশনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আশিক ভাই, আশিকুজ্জামান ভাই. he's been in the industry for more than 20 years. তার জাভার experience almost same 20 years. So we'll be able to know
a lot from his experience. Currently আশিক ভাই কাজ করছেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে মার্কাটা ইনকর্পোরেশন ক্যালিফোর্নিয়া তে। এছাড়াও উনি এর আগে রোকু আইএনসিতে কাজ করেছেন, অ্যাডোবিতে কাজ করেছেন, টিউব মোগলে কাজ করেছেন, স্পেশালি সেলসফোর্সে উনি অনেক দিন ছিলেন। ইন্টারেস্টিংলি আশিক ভাইয়া হচ্ছে পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমাদের বাংলাদেশে উনি অনেক দিন কাজ করেছেন। সো ইউএসএ তে মাইগ্রেট করার পরে উনি আমাদের প্রায় মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে সেশন নিয়ে থাকেন, আমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করেন, হুইচ ইজ এক্সট্রিমলি আমরা বেনিফিটেড হই। So we'll go ahead with our next session, which is the role of issuers processor in the payment ecosystem. এখন বর্তমানে বাংলাদেশে সর্ট অফ একটা চলতেছে, তাই না, একটা এরা চলতেছে যেটা হচ্ছে যে আমরা খুব ফিনটেক নিয়ে এক্সাইটেড। আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল, বিশেষ করে স্পেশালি বিকাশ, রকেট এবং সিমিলার যে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম আছে, এগুলো নিয়ে আমরা সবাই খুব বেশি জানি এবং খুব বেশি আলোচনা করি। সো এই পার্সপেক্টিভ থেকে এই সেশনটা আই এম শিওর যে এভরিওয়ান উইল এনজয় দিস সেশন। আশিক ভাই, গো হেড। থ্যাংক ইউ বজলুর। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা কষ্ট করে এই ভার্চুয়াল কনফারেন্সে আমাদের সাথে জয়েন করেছেন। আই এম ভেরি হ্যাপি। বজলুরের সাথে তো আমি অনেকদিন ধরেই কানেক্টেড, এবং এই প্যানেলের অনেক স্পিকারের সাথেও আমি পার্সোনালি কানেক্টেড, এবং আই লাইক দিস ইনিশিয়েটিভ ভেরি মাচ। সো আই এম ভেরি হ্যাপি টু বি amongst you here. বজলুর আমার ব্যাকগ্রাউন্ড তো একটু বললই, তো আমি ওভারঅল আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ জাভা ডেভেলপার, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার ফর এ লং টাইম। আমি রিসেন্টলি গত বছর দেড়েক ধরে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মুভ করেছি, যদিও ওখানে অনেক ডিজাইনার আর্কিটেকচারের কাজ আছে, বাট আই হ্যাভ মুভড ইনটু লিডারশিপ রাদার দেন অ্যাকচুয়াল কোডিং। বাট স্টিল যেহেতু অনেকদিন ধরে কাজ করেছি, আমার জাভা বা লার্জ স্কেল ডিস্ট্রিবিউটেড সিস্টেমের উপর আমার খুব আগ্রহ আছে। তো সেটা থেকে আমি যে টপিকটা আজকে চুজ করলাম, ওটা হচ্ছে যে আমি যে নতুন কোম্পানিটাতে কাজ করতেছি, এটা একটা খুব ওয়ান অফ দি ফার্স্ট মডার্ন কার্ড ইস্যুইং প্ল্যাটফর্ম বলি আমরা, বা ওয়ান অফ দি লার্জেস্ট ইস্যুয়ার প্রসেসর্স ইন দ্য ওয়ার্ল্ড। অলদো অনেক স্মল স্টার্ট আপ, কিন্তু ইম্প্যাক্ট ইজ ভেরি হাই। তো আমি অন্যান্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, সিআরএম, অ্যাডটেক, হেলথ কেয়ার, অনেক কিছুতে। তো ফিনটেকে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, যেহেতু এখানে এখন ঢুকেছি আমার শিখতে হচ্ছে। তো তখনই আমি ভাবলাম যে খুবই ইন্টারেস্টিং একটা সেক্টর, পার্টিকুলারলি বাংলাদেশে তো ফিনটেক সেক্টর ইজ ভেরি বুমিং, বিকাশ ইজ জাস্ট ওয়ান অফ দি মেনি এক্সাম্পলস। তো আমি ভাবলাম যে এটা ইট মে বি রিলেভেন্ট, বাট যে আমি এই প্রেজেন্টেশনে এই টকে যে জিনিসগুলো কাভার করব, ওগুলো আমি কাভার করব ইন দি পার্সপেক্টিভ অফ ইউএস, যেহেতু এখানকার ফিনটেক রেগুলেশনের ওপর বেস করে এই সিস্টেমগুলো ডেভেলপ করা। কান্ট্রি টু কান্ট্রি বা রিজিয়ন টু রিজিয়ন একটু ডিফার করে, কিন্তু আমরা একটা গ্লোবাল ইস্যুইং প্রসেসিং প্ল্যাটফর্ম মার্কেটে, আমাদের প্রেজেন্স গ্লোবালি, বাট দ্য ফিনটেক রেগুলেশন বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকম হয়। তো ওই কারণে আমাদের সিস্টেমও ওই জিনিসগুলোর প্রতি সেন্সিটিভ, লাইক বেসড অন জিওগ্রাফি আমাদের সিস্টেম শুড বি এবল টু হ্যান্ডেল ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্কফ্লোজ অর বিজনেস রুলস অর অনবোর্ডিং রুলস অ্যান্ড সো অন। তো এই জন্য আমি এই সিস্টেমটাতে আপাতত ইউএস ইস্যুয়ার প্রসেসরদের রোল ইন ইউএসএ এই অংশটা একটু বেশি কভার করার চেষ্টা করবো। আপনারা মোরলেস হয়তো 90% ওভারল্যাপিং, কিছু 10% গ্যাপ থাকবে, এটা আই এম অ্যাজিউমিং ইউ ক্যান ফিগার দিস আউট। সো উইথ দ্যাট ইন মাইন্ড, বেসিক্যালি আমার লিঙ্কডইন আর ব্লগের পোস্টটা দিয়ে দিলাম। আপনারা যদি কানেক্ট করতে চান এই টকের পর বা যে কোনো সময়, প্লিজ ফিল ফ্রি টু নক মি ইন লিঙ্কডইন অ্যাজ ওয়েল। সো উইল স্টার্ট উইথ ফিনটেক। তো অবশ্যই টেকনোলজি রিলেটেড টু ফাইন্যান্স অর ইন দি ফাইন্যান্স এরিয়া। তো ফিনটেক অনেক ভ্যাস্ট টপিক। সো আমরা আজকের টকটা একটু ফোকাস করি কার্ড নিয়ে। আমরা যে কার্ড ট্রানজেকশন করি, তো কি কি ধরনের কার্ড আমরা ইউজ করি। সো অফকোর্স মেজর দুইটা কার্ড আমরা যেটা ভাবি, এটা হচ্ছে ডেবিট এবং ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, বাট ওটারই বেশ কিছু ভ্যারিয়েশন আছে। যেমন চার্জ কার্ড আছে, যেটা আপনি অনেকটা ক্রেডিট কার্ডের মতোই, বাট মাস শেষে টাকাটা দিয়ে দিতে হবে। ক্রেডিট কার্ড হচ্ছে আপনি মাস শেষে দিয়ে দিতে পারেন, অথবা ইনস্টলমেন্টে ওভার এ লং পিরিয়ড অফ টাইম দিতে পারেন। ডেবিট কার্ড বেশ কয়েক ধরনের আছে। সিগনেচার ডেবিট কার্ড হচ্ছে আপনার যখন সাইন করার দরকার হয়, পিন ডেবিট কার্ড যখন আপনার নাম্বার দিতে হয়।
এটিএম কার্ড আর পিন ডেবিট কার্ড প্রায় একই, কিন্তু পিন ডেবিট কার্ড বড় কার্ড নেটওয়ার্কদের লোগো থাকে, বেসিক্যালি তাদের নেটওয়ার্ক রেইল ইউজ করে, যেমন ভিসা, মাস্টার কার্ড, ডিসকভার। আর এটিএম কার্ড ওই কার্ড নেটওয়ার্কগুলোর নেটওয়ার্ক রেইল ইউজ করে না। প্রিপেড কার্ড হচ্ছে অনেকটা গিফট কার্ডের মতো, আপনি টাকা দিয়ে আগে প্রি ফান্ড করে রাখলেন, $100 একটা প্রিপেড কার্ড বা গিফট কার্ড কিনলেন। অনেক সময় ধরা যাক একটা স্টোর বা কোম্পানি বা ম্যাসিস, তারা তাদের নিজেদের কার্ডও ইউজ করতে পারে। তো ওগুলার ডিটেলে যাচ্ছি না, বাট এই জিনিসগুলো হচ্ছে ফিজিক্যাল কার্ড। এর বাইরেও আছে ভার্চুয়াল কার্ড আছে। ইদানিং খুব পপুলার, আমি যে প্রজেক্টটা বেশ কয়েকটা প্রজেক্ট ম্যানেজ করি, তার মধ্যে একটা হচ্ছে টোকেনাইজড কার্ড বা ডিজিটাল ওয়ালেট টোকেন বলে। আপনারা আপনাদের আইফোন বা গুগল পেতে বা স্যামসাং এ ওয়ালেটে দেখবেন অনেক ধরনের কার্ড আপনি টোকেনাইজ করে রাখতে পারেন। তো বললে তো অনেকগুলো জিনিস বলা যায়, মেবি কোশ্চেন এন্ড আনসার সেশনে যদি পার্টিকুলার কোনো এরিয়া আপনাদের ইন্টারেস্ট থাকে, আই উইল ফোকাস অন ইট, বাট রাইট নাও আই উইল মুভ ইনটু দি এরিয়া যে চেক বা ট্র্যাডিশনাল চেক বা ওয়্যার ট্রান্সফার বা আদার মিনস ক্যাশ, আদার মিনস অফ মানি মুভমেন্টের চেয়ে কার্ড বেসড মানি ট্রানজেকশন এখন অনেক পপুলার হয়ে গেছে বিভিন্ন কারণে। সিকিউরিটি বলেন, কনভিনিয়েন্স বলেন, স্কেলিং ইজিয়ার, যেহেতু এখন সব সিস্টেমেরই ট্রানজেকশন সিস্টেমেরই ব্যাক এন্ডে সফটওয়্যার সিস্টেম কাজ করতেছে, কোনো একটা লার্জ স্কেল ডিস্ট্রিবিউটেড সিস্টেম এটা হ্যান্ডেল করতেছে, এবং একটা বা দুইটা সিস্টেম না, একটা কমপ্লিট ইকোসিস্টেম কাজ করতেছে, এ লার্জ বডি অফ systems joining together to form a payment rail or a payment network or a payment ecosystem. So আমি একটু হাইলাইট করার চেষ্টা করব যে এই পেমেন্ট ইকোসিস্টেমে মেজর প্লেয়ার কারা। কারণ সো মেনি প্লেয়ার্স আর ইনভলভ যে সবাইকে হয়তো টাচ করবো না, শুধু মেজর প্লেয়ারদেরকে টাচ করব। তো আমি একটা ভাবলাম যে এই জিনিসটা এক্সপ্লেন করতে গেলে সবচেয়ে ভালো হয় আমি যদি একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি। তো এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমি ধরা যাক আমি সান ফ্রান্সিসকোতে আমি একটা কফি শপে কফি কিনতে যাচ্ছি। আমরা এখানে স্টারবাকস প্রচুর খাই। তো একটা যখন আমি কফি খেতে গেলাম, তখন আমি যখন একটা কার্ড সোয়াইপ করলাম, আমার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, আমার প্রায় ৩ সেকেন্ডের মতো ওয়েট করতে হচ্ছে। ট্রানজাকশনটা যাচ্ছে, অথরাইজ হচ্ছে, আইদার অ্যাপ্রুভ বা ডিক্লাইন হচ্ছে, আমার ফান্ড থাকলে অ্যাপ্রুভ হচ্ছে, ব্যাক করতেছে। তো এই যে ৩ সেকেন্ড, এই ৩ সেকেন্ডের মধ্যে আসলে কি হচ্ছে, এই জিনিসটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং হবে আপনাদের সবার জানার জন্য। ওই অংশটা আমি একটু হাইলাইট করবো আজকের সেশনটায়। তো আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, যে প্রথম অংশটা হচ্ছে আমি অ্যাজ এ কনজিউমার কফি খেতে চাই, সো আমি একটা মার্চেন্টের শপে গেলাম। সো মার্চেন্ট হচ্ছে ফার্স্ট পার্টি ইনভলভ ইন দিস হোল ইকোসিস্টেম, বিকজ মার্কেট আপনার কাছে, এই মার্চেন্টই আপনার কাছে কফিটা বিক্রি করতেছে, আপনাকে সার্ভ করতেছে কফিটা, রাইট, যার এগেইনস্টে ইউ উইল হ্যাভ টু পে। তো দ্যাটস স্টেপ ওয়ান। তো মার্চেন্টের এখন নিডস সাম ওয়েজ আপনার কাছ থেকে পেমেন্টটা কিভাবে নেবে, রাইট? সো ক্যাশ ওয়াজ ডমিনেন্ট ফ্যাক্টর ইন দি পাস্ট। তারপর আগে প্রচুর চেকও নিত। তো মোর অর মোর স্টোর গুলা এখন ডিজিটাল ট্রানজাকশনে বা ডিজিটাল পেমেন্ট মেথডে চলে যাচ্ছে। অ্যাটলিস্ট সাম লেভেল অফ ডিজিটাল পেমেন্ট অ্যাকোয়ারিং সিস্টেম প্রায় সব মার্চেন্টেরই, অধিকাংশ মার্চেন্টেরই আছে। তো ওই অংশটাকে আমরা বলি অ্যাকোয়ারিং, লাইক আপনার পেমেন্টটা অ্যাকোয়ার করা, আপনার কাছ থেকে টাকাটা নেওয়া অনেকটা। সো ক্যাশের বদলে যখন কার্ড হচ্ছে, তার মানে আপনার ডেবিট কার্ড ধরা যাক আপনি চার্জ করতেছেন, হ্যাঁ, যে আপনি একটা কফি কিনলেন $4.45। তো ওই $4.45 মার্চেন্ট আপনার কাছ থেকে অ্যাকোয়ার করতে হবে। তো ওখানে বড় নেক্সট বিগ পার্টি হচ্ছে অ্যাকোয়ারার, বা স্টেপ 3 তে আপনি দেখবেন যে অ্যাকোয়ারার প্রসেসর বলতেছি আমি, স্টেপ 2 টা স্কিপ করে যাচ্ছি, বাট আই উইল কাম ব্যাক। সো এই পেমেন্টস ইকোসিস্টেমে মেজর 3টা প্লেয়ার অ্যাকচুয়ালি। একটা হচ্ছে কার্ড নেটওয়ার্ক, একটা হচ্ছে অ্যাকোয়ারার, আর একটা হচ্ছে ইস্যুয়ার বা অ্যাকোয়ারার প্রসেসর এবং ইস্যুয়ার প্রসেসর। এই 3টা হচ্ছে যারা মেইন টেকনিক্যাল কাজটা করে, এই পুরো বিজনেসটা অ্যাকোমোডেট করে। কিন্তু অ্যারাউন্ড দেম লট অফ আদার সিস্টেমস হ্যাজ ডেভেলপড, যাতে তারা তাদের কাজটা করতে পারে। এজন্য অন্যান্য অনেকগুলো সিস্টেম, সাপোর্টিং সিস্টেম
ডেভেলপ করছে যারা নিজেরাও অনেক বিগ প্লেয়ার, লাইক তাদেরকেও ভিসা বা মাস্টার কার্ডের চেয়ে ছোট নাও হতে পারে, বড় হতে পারে, বা অত বড় না হলেও দে আর বিগ প্লেয়ার ইন দ্যাট ইকোসিস্টেম। তো অ্যাকোয়ারের কাজটা কি? অ্যাকোয়ারের কাজটা হচ্ছে আপনার আপনার কাছ থেকে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ইনফরমেশনটা নিয়ে নেটওয়ার্কের কাছে পাঠিয়ে দিবে যে দেখো এটা কি এটাতে ফান্ড আছে কিনা, অথবা এই ট্রানজাকশনটাকে আমি অ্যাপ্রুভ করবো কিনা। এই জিনিসটাকে বলে পেমেন্ট অথরাইজেশন। পেমেন্ট অথরাইজেশনের জন্য ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে অ্যাকোয়ারের কাজ। তা আপনি দেখবেন এই অ্যাকোয়ারার আর মার্চেন্টের মাঝখানে একটা সেকেন্ড স্টেপ আমি অ্যাড করেছি, এটা হচ্ছে পেমেন্ট ফ্যাসিলিটেটর। ওয়ান অফ দি থিং হচ্ছে যে অ্যাকোয়ারাররা অনেক বড়, যেমন ধরা যাক জেপি মর্গান চেজ। জেপি মর্গান চেজের যদি একটা স্টারবাক্সটা অনেক বড় কোম্পানি, দে ক্যান অ্যাফোর্ড এনিথিং, বাট একটা ছোট মার্চেন্ট যখন জেপি মর্গান চেজের কাছ থেকে অ্যাকোয়ারিং এর মেশিন নিতে যাবে, তাদের একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয়, অনেক লম্বা প্রসিডিওর, তাদের ক্রেডিট ভালো থাকতে হবে, হিস্ট্রি ভালো থাকতে হবে, তখন তাকে দিবে। বেশ হার্ডওয়্যার আছে, ইনস্টলেশনের ব্যাপার আছে, এগুলো বেশ সময় লাগে। তো যখন ছোট কোম্পানিগুলো শুরুতে তৈরি করে, তারা এত বড় রিস্ক নিতে চায় না। তারা যেটা করে বলে যে আমি আমার ব্যবসা তো অত ভালো নাও হতে পারে, আমি এত টাকা পয়সা চার্জ করে ওদের সাথে কি কাজ করবো কিনা। তো এই জন্য একটা মিডল লেয়ার তৈরি হয়েছে, ওটা হচ্ছে পেমেন্ট ফ্যাসিলিটেটর। পেমেন্ট ফ্যাসিলিটেটররা আপনাকে রাইট অ্যাওয়ে ইনস্ট্যান্টলি আপনার মার্চেন্ট পেমেন্ট অ্যাকোয়ারিং এর জন্য যাতে আপনি ট্রানজাকশন অ্যাকসেপ্ট করতে পারেন, ওই সেট আপগুলো আপনাকে করে দিবে। যেমন ধরেন আপনি আম, ঢাকাতে ওই জিনিসটা আমি জানি না এখনো শুরু হয়েছে কিনা, আপনাদের কাছ থেকে জানতে চাইবো। বাট আপনি জাস্ট একটা ওই আমাদের ফুড ট্রাকের দোকান থাকে না, যে আমরা ট্রলি ঠেলে ঠেলে ভাপা পিঠা বিক্রি করলাম, ওইরকম এখানে যেগুলো ভ্রাম্যমান ফুড ট্রাক, তারা হয়তো একটা আইফোন বা একটা আইপ্যাডের মধ্যেই একটা পে ফ্যাক বা পেমেন্ট ফ্যাসিলিটেটর ইউজ করে ইমিডিয়েটলি তারা আপনার কার্ডের ইনটেক নিতে পারতেছে, ট্রানজাকশন নিতে পারতেছে, রাইট? তো তার কারণ হচ্ছে হয়তো স্কোয়ার রেজিস্ট্রারের একটা পয়েন্ট অফ সেলস তারা কিনে নিছে বা তাদের সাথে কন্ট্রাক্ট করছে। তো স্কোয়ার যেটা করে, তারা ওই চেজ পেমেন্ট টেক বা যারা অ্যাকোয়ারার তাদের সাথে তাদের এগ্রিমেন্ট আছে যে তুমি তো মিলিয়ন মিলিয়ন মার্চেন্টের কাছে পৌঁছাতে তো তোমার সময় লাগবে, বা সবাই তোমার কাছে আসবে না। আই উইল ফিগার আউট মার্চেন্টরা কে কোথায় আছে, ছোট দোকান, বড় দোকান, ট্রলি, রোমিং ট্রাক, আমি তাদের কাছে এই আমার মেশিন ইনস্টল করে দিব অ্যাকোয়ার করার জন্য। বেসিক্যালি আমি তাদের পেমেন্টটা ফ্যাসিলিটেট করব, আমি তাদের পেমেন্ট ট্রানজেকশনটা ক্যাপচার করে তোমার কাছে পাঠিয়ে দিব অ্যাকোয়ারিং এর জন্য। এই মাঝখানের লেয়ারটা হচ্ছে পেমেন্ট ফ্যাসিলিটেটর। যেমন স্কোয়ার খুবই ফেমাস, এখানে বিগ কোম্পানি, টোস্ট ইজ অ্যানাদার ওয়ান, দেয়ার আর মেনি আদার, পেফ্যাক্স। তো অনেক পেমেন্ট ইকোসিস্টেম ডায়াগ্রামে দেখবেন তারা পে ফ্যাক্টটাকে ঠিক আলাদা করে দেখায় না, দে পুট ইট অ্যাজ পার্ট অফ অ্যাকোয়ারের, যে চেস পেমেন্টের ক্ষেত্রে নিজেরই অ্যাকোয়ারিং মেশিন এবং এভরিথিং আছে, সো তোমার পে ফ্যাক্ট দরকার নেই। বাট জাস্ট ফর প্র্যাকটিক্যাল পারপাস অনেক জায়গায় গেলে দেখবেন অ্যাকচুয়ালি দ্য রিয়েলিটি যে স্কোয়ার অনেক জায়গায় অনেক মেশিন দখল করে ফেলছে, অনেক সব দখল করে ফেলছে। সো আই থট যে ইট উড বি গুড টু পুট ইন দ্য পিকচার। দ্য সেকেন্ড হচ্ছে অ্যাকোয়ারার। নাও অ্যাকোয়ারার আমব্রেলার আন্ডারে আমরা দুটা মেজর প্লেয়ার দেখতে পাই, একটা হচ্ছে অ্যাকোয়ারিং ব্যাংক আর একটা হচ্ছে অ্যাকোয়ারার প্রসেসর। অ্যাকোয়ারিং ব্যাংক হচ্ছে ধরা যাক ওয়েলস ফার্গো বা জেপি মর্গান চেজ। তাদের কাজ হচ্ছে যে যেই মার্চেন্ট গুলো এই ট্রানজেকশন নিবে, তাদের তো একটা অ্যাকাউন্ট থাকতে হবে তাদের সাথে, মাস শেষে একটা রিপোর্ট দিতে হবে কত টাকা পয়সা ট্রানজেকশন হয়েছে, তারা কত ফি কেটে রাখলো, অল, এবং যদি সার্ভিস কোনো কারণে ডিসরাপশন হয় তারা সাপোর্ট দিবে, হেল্প দিবে। যদি কোনো ফ্রড হয়, আপনি ফান্ডে টাকা নাই কিন্তু কেউ চার্জ করলো, তখন কি হবে, বা ডাবল চার্জ করলো, অ্যান্ড অল দিস থিংস। একই মেশিনে দুইবার পরপর ইউজ করলো মার্চেন্ট, আপনি খেয়াল করলেন না, অল দিস থিংস। সো অ্যাকোয়ারার প্রসেসর, অ্যাকোয়ারাররা অনেকগুলো সার্ভিস দেয়, সো দে আর এ ব্যাংক। কারণ তাদের কাছে ওই মার্চেন্টের টাকা থাকে, বা তার মার্চেন্টের অ্যাকাউন্ট ওখানে আছে যেখানে টাকা আছে। মানি মুভমেন্টের একটা পার্ট তারা হ্যান্ডেল করে নেটওয়ার্ক এবং ইস্যুইং ব্যাংকের সাথে। আর আরেকটা হচ্ছে অ্যাকোয়ারার প্রসেসর। তো অনেক ব্যাংক নিজেই এই ট্রানজেকশন গুলা, প্রসেসর মানে সফটওয়্যার পার্টটা চলে আসতেছে, ট্রানজেকশন প্রসেসিং এর পার্টটা। অনেক ব্যাংক বলে যে আমাদের কাজ তো হচ্ছে ফাইন্যান্সিয়াল অংশটা, রাইট? আমরা
উই আর গুড অ্যাট কিভাবে একটা বিজনেস বা একটা কনজিউমারকে এনে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, তাদের টাকা ডিপোজিট করা যায়। সফটওয়্যার লেখাটা আমাদের স্পেশালাইজেশন, অনেক ব্যাংকের না, বড় ব্যাংকগুলোর অবশ্যই, অনেক ব্যাংকেরই ওটা কোর বিজনেস এরিয়া না, রাইট? প্রত্যেকে তার যে নিশ ওই অংশটায় কাজ করার চেষ্টা করে। তো এই জন্য অনেক অ্যাকোয়ারিং ব্যাংক তাদের ট্রানজেকশন প্রসেসিং এর এই ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডেভেলপমেন্টের পার্টটা নিজেরা না করে কোনো একটা অ্যাকোয়ারার প্রসেসর কোম্পানির সাথে কাজ করে। যেমন জেপি মর্গান চেজ এর নিজস্ব একটা অ্যাকোয়ারার প্রসেসর সিস্টেমই আছে, এটা হচ্ছে চেজ পেমেন্টে। তো আরো অনেক, যেমন স্ট্রাইপ হচ্ছে সবচেয়ে নাম করা অ্যাকোয়ারার প্রসেসর গুলোর একটা ওয়ার্ল্ড ওয়াইড, প্রবাবলি দ্য লার্জেস্ট। তারা এখনো পাবলিক হয়নি, লেট স্টেজ আইপিও। তো ওদের কাজ হচ্ছে যখন আপনি কফিটা পারচেস করার জন্য কার্ড সোয়াইপ করলেন, পেফ্যাক বা স্কয়ার তাদের পয়েন্ট অফ সেলস থেকে আপনার জিনিসটা, এই কার্ডের ডিটেলসটা নিয়ে পাঠিয়ে দিল ওই অ্যাকোয়ারার প্রসেসরের কাছে, চেস পেমেন্ট টেক অথবা স্ট্রাইপ। স্ট্রাইপ আপনার এই কার্ডের ডিটেলস পড়লো, সো ইউ স্টার্টেড ইউজিং নাও দ্য পেমেন্ট সিস্টেমের পুরো রেলটা, রাইট? সো যখন রিকোয়েস্টটা আসলো স্ট্রাইপের কাছে, তখন স্ট্রাইপ কার্ডের ইনিশিয়াল ডিজিট গুলো দেখে, আমরা যেমন বলি বিন, ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার, একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে দেখবেন 16টা ডিজিট থাকে। তো ওই 16টা ডিজিটের প্রথম 6টা ডিজিট অনেক কিছু বলে, যে এটা কি ভিসার কার্ড নাকি মাস্টার কার্ডের কার্ড নাকি ডিসকভারের কার্ড নাকি এমএক্স এর কার্ড এন্ড সো অন। ইভেন ভিসার কার্ড হলেও, ধরা যাক ভিসার কার্ড, আমার এই পার্টিকুলার এক্সাম্পলটাই ধরা যাক আমি একটা ব্যাংক অফ আমেরিকার ভিসা কার্ড, মার্কেটার একটা ভিসা কার্ড ইউজ করতেছি। তো ওই অ্যাকোয়ারার প্রসেসর ওই ইনিশিয়াল ডিজিট গুলো দেখে এবং তাদের নিজস্ব কনফিগারেশন দেখে ভিসার কাছে পাঠিয়ে দেবে যে আচ্ছা আচ্ছা, এই ট্রানজেকশনটা আমার তো, এই ট্রানজেকশনটা ভিসার কাছে ফরওয়ার্ড করতে হবে, অথবা মাস্টার কার্ড অথবা অন্য কিছু, রাইট? তো এটা হচ্ছে তাদের কাজ। নাও একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে আপনি যখনই সোয়াইপ করলেন যে পেমেন্ট ফ্যাসিলিটেটরটাতে, step 2, the clock started counting, right? You have 3 seconds. By that time the response should come back to this terminal, this point of sales machine, otherwise it will time out. So usually it's like only a few 100 milliseconds from one step to another, especially the initial phases, কারণ তারা খুব বেশি লজিক প্রসেসিং ইনিশিয়ালি করতে হয় না। লজিক প্রসেসিং আপনারা দেখবেন যে মোস্ট অফ দি প্রসেসিং আসলে ইস্যুয়ার প্রসেসর করে, যেমন আমরা যে অংশটা বসে আছি। তো অ্যাকোয়ারার প্রসেসর এই রিকোয়েস্টটা নিয়ে ফরওয়ার্ড করে দিল ভিসার কাছে। ভিসার কাছে তো অনেক ধরনের ট্রানজাকশন আসে চারিদিক থেকে, মার্চেন্টের ট্রানজাকশন জাস্ট ওয়ান অফ দি মেনি থিংস দ্যাট কাম টু দেম, রাইট? তো ভিসার নিজস্ব লার্জ কনফিগারেশন সার্ভার্স আছে, প্রচুর হাইলি ডিস্ট্রিবিউটেড লার্জ স্কেল। ভিসা তো অ্যাকচুয়ালি ওয়ান অফ দি মোস্ট হাই টিপিএস দ্যাট আই হ্যাভ হার্ড অফ, লাইক তাদের ট্রানজাকশন পার সেকেন্ড তারা সাপোর্ট করে, আমি শুনলাম 50,000 পার সেকেন্ড। সো 50,000 পিএস ইজ এ হিউজ ডিল। তো যাই হোক, ও ভিসা যখন দেখে যে তারাও এই বিন নম্বরটা দেখবে এবং দেখবে এই ট্রানজাকশনটাকে আমি নিজেই প্রসেস করে ফেলবো, দ্যাট মিনস ভিসা প্রসেস করবে, ভিসার দেয়া কোনো কার্ড বা অন্য কিছু, ভিসার দেয়া অবশ্যই কার্ড, বাট বিভিন্ন ধরনের কার্ড থাকে, যে কতগুলা তারা নিজেরাই ট্রানজাকশন করবে, বাট অধিকাংশ ক্ষেত্রেই তারা নিজেরা করে না, তারা কোনো না কোনো ইস্যুয়ার প্রসেসরকে দিয়ে ট্রানজাকশন করে, প্রায় সব ক্ষেত্রেই। দেয়ার আর ফিউ এক্সেপশনস, বাট প্রায় সব ক্ষেত্রে। তো ভিসা দেখবে যে এই ট্রানজাকশনটা, এই কার্ডটা কার, ইস্যু কে করেছে, ভিসা তার কনফিগারেশন দেখবে, দেখে ওই ট্রানজাকশনটা ওই ইস্যুয়ারের কাছে পাঠিয়ে দেবে, হুইচ ইজ নাও দ্য নেক্সট স্টেপ। তো বাট বিফোর আই গো টু দ্য নেক্সট স্টেপ, ইস্যুয়ার, সো লেট মি রিভিজিট ব্যাক এ লিটল বিট যে অ্যাকোয়ারার। সো অ্যাকোয়ারারে আমরা দেখলাম কিন্তু দুইটা অংশ, অ্যাকোয়ারিং ব্যাংক আর অ্যাকোয়ারার প্রসেসর। এবং আমরা জানলাম যে অনেক ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক নিজেই অ্যাকোয়ারার প্রসেসর হিসেবে কাজ করতে পারে, যেমন জেপি মর্গান চেজ আর চেজ পেমেন্টেক। জেপি মর্গান চেজেরই একটা ইন্টারনাল গ্রুপ বা subsidiary, versus it can be JP Wells Fargo as a acquiring bank and Stripe as a acquirer processor, right? So acquirer processor কাজ হচ্ছে ব্যাংকের যা যা করা দরকার, সফটওয়্যার অনুযায়ী ফ্রড ডিটেকশন যাই করা দরকার,
ব্যাংক না করে ব্যাংক ওটা অ্যাকোয়ার প্রসেসরকে বললো তুমি করে দাও আমার। সো এই জন্য তারা একটা ফি রাখে বা ট্রানজেকশনের একটা পার্সেন্টেজ সবাই পায় এই জায়গায়। পেমেন্ট ফ্যাসিলিটেটর পায়, অ্যাকোয়ার প্রসেসর পায়, তারপর নেটওয়ার্ক পায় ভিসা, অল অন ট্রানজেকশন ভলিউম। তো তারপর ভিসা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কার্ড নেটওয়ার্ক, রাইট? তো তারা এই পেমেন্ট রিকোয়েস্টটা অ্যাকোয়ার প্রসেসরের কাছ থেকে রিসিভ করে ইস্যুয়ার প্রসেসরের কাছে ফরওয়ার্ড করে বেসড অন এই বিনটা কোন বিন রেঞ্জের আন্ডারে পড়েছে ভিসার কনফিগারেশন দেখে। So it can be Visa, it can be MasterCard or Discover if these are debit card. American Express debit card support করে না, ওরা শুধু ক্রেডিট কার্ড করে। So if it is credit cards, any of those, শুধু এগুলোই না, এই জাপানস জেসিভি, আমেরিকাস চায়নাস আলিপে, তারপর ইউনিয়ন পে, দেয়ার আর আদার ওয়ান। সো আমি জাস্ট ইউএসএ তে যেগুলো একটু মোর প্রমিনেন্ট ওই অংশগুলোর কথা বললাম। সো আমরা এবার তাহলে মূল অংশটাতে চলে আসি, জাস্ট মেকিং শিওর গুড অন টাইম চেক। যে ইস্যুয়ার প্রসেসর, সো ইস্যুয়ার প্রসেসর যখন রিকোয়েস্টটা পায় ভিসার কাছ থেকে, তখন তাদের কাজ হচ্ছে দেখা যায় আচ্ছা এই যে পেমেন্ট অথরাইজেশনটা আসলো, লেট মি ফিগার ইট আউট, এটা কি আমারই দেওয়া কোনো কার্ড থেকে কিনা। কারণ মার্কেটার যদি কার্ডটা ইস্যু করে থাকে তাহলেই মার্কেটার কাছে ট্রানজেকশনটা, এই কার্ডের যে কোনো কার্ডের ট্রানজেকশনটা মার্কেটের কাছে আসার কথা। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে মার্কেটার অথবা অন্য যে কোনো ইস্যুয়ার প্রসেসর, ডাজন্ট হ্যাভ টু বি মার্কেটার, ইট ক্যান বি স্ট্রাইপ, এগেইন স্ট্রাইপ ইস্যুইং প্রসেসিং এও কাজ করে। তারপর ইট ক্যান বি গ্যালিলিও, ইট ক্যান বি ফাইসার, ইট ক্যান বি টিসিস, দেয়ার আর মেনি আদার্স, উইল সি এ লিস্ট। তো ইস্যুয়ার প্রসেসর দেখবে যে এই কার্ডটা আমার ইস্যুইং ব্যাংকের দেয়া কার্ড কিনা বা আমার দেয়া কার্ড কিনা। যদি তাই হয় তাহলে আমার এখন ডিসিশন নিতে হবে এই ট্রানজেকশনটা আমি কি অ্যাপ্রুভ করব, অথরাইজ করব নাকি করব না। তো তখন অনেকগুলা বিজনেস রুল ইস্যুয়ার প্রসেসরে রান করতে হয়। এই কারণে সাধারণত এই পুরো রাউন্ড ট্রিপটাতে দেখা যাবে ইস্যুয়ার প্রসেসরের প্রসেসিং টাইমটা একটু লার্জার হবে, কারণ বিজনেস লজিক এবং ডিপেন্ডেন্সি চেকিং মেজরিটি কাজটা ওর এখানেই হচ্ছে। এর আগ পর্যন্ত কিন্তু আপনি দেখবেন সবাই জাস্ট কার কাছে রিকোয়েস্টটা ফরওয়ার্ড করবো ওই ডিসিশনটা নিচ্ছে, বাট অ্যাকচুয়াল প্রসেসিংটা হচ্ছে এই স্টেপ 5 এ ইস্যুয়ার প্রসেসর করতেছে, দ্য বাল্ক চাঙ্ক অফ দি ট্রানজাকশন। এই বাল্ক চাঙ্ক অফ দি টাইম এর কাছেই যায়, আমাদের এই ইস্যুয়ার প্রসেসরের কাছেই যায়। এই কারণে এই পুরো ট্রানজাকশনের মেজরিটি অফ দি মানি বা ফি বেনিফিটটাও তারাই পায়, মেজর চাঙ্ক অফ মানি ইস্যুয়ার প্রসেসররাই রাখে। তো যাই হোক, নাও এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ইস্যুয়ার প্রসেসরের পিকচার আমি দিচ্ছি, যে দেয়ার আর মেনি মোর থিংস একটা ইস্যুয়ার প্রসেসর করতে পারে, বাট ফর সিম্পলিসিটি এই ইউজ কেসে আমি দেখাচ্ছি যে ইস্যুয়ার বলবে যে এই কার্ডে ফান্ড আছে কিনা, হ্যাঁ আছে, এটা আমারই দেওয়া কার্ড, ওকে অ্যাপ্রুভ করে দাও, অথবা না আমার কাছে এটা ফ্রড মনে হচ্ছে, এটা রিজেক্ট করে দাও। দ্যাট ইজ ইস্যুয়ার প্রসেসরের কাজ। কিন্তু এই ইস্যুয়ারের আবার ইস্যুইং ব্যাংক আছে, ঠিক অ্যাকোয়ার প্রসেসরের যেমন অ্যাকোয়ারিং ব্যাংক আছে, ইস্যুয়ার প্রসেসরের ইস্যুইং ব্যাংক আছে। যেমন ধরা যাক আমাদের ক্ষেত্রে মার্কেটা, আমরা নিজেরা ব্যাংক না, কারণ ফিনটেক ইন্ডাস্ট্রি রেগুলেশন ইজ ওয়ান অফ দি হার্ডেস্ট আফটার হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি লাইক হিপা। হিপা ইজ দি হাইয়েস্ট লেভেল অফ ডিফিকাল্টি অর সেন্সিটিভিটি, কারণ লোকজনের মেডিকেল ইনফরমেশন এখানে থাকে। সো রুলস আর ভেরি হার্ড, টাফ হেলথ কেয়ার সেক্টরে। সিমিলারলি এরপরই হেলথ কেয়ারের পর সবচেয়ে স্ট্রিক্ট রেগুলেশন হচ্ছে ফিনটেক সেক্টর ইউএসএ তে, আই এম অ্যাজিউমিং গ্লোবালিও তাই। তো এই কারণে যে কেউ চাইলে একটা ব্যাংক নিতে পারবেন, আপনার অনেক টাকা আছে, ডাজন্ট ম্যাটার, ইউ ক্যানট জাস্ট buy a bank or have a bank. You have to have history. You have to have many other things you have to qualify. Plus, একটা কোম্পানি যারা দে আর গুড ব্যাংক, তাদের যে নিশ, তাদের যে স্কিল, তাদের যে কাজ, তারা দে উইল নট বি গুড অ্যাট সফটওয়্যার ডেভেলপমেন্ট অর ডিস্ট্রিবিউটেড সিস্টেমস ডেভেলপমেন্ট, অথবা যারা ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডেভেলপমেন্টে ভালো, তাদের ফোকাস হবে না কিভাবে কাস্টমারকে অফিসে এনে সুন্দর বড় অফিস দেখিয়ে একটা অ্যাকাউন্ট খোলানো যায়, এখানে $10,000 ডিপোজিট করে রাখানো যায় কিনা, চেকিং অ্যাকাউন্ট খোলা যায় কিনা। দ্যাটস এ কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট। চাইলে কোনো একটা কোম্পানি তো করতেই পারে, কিন্তু দেখা যায় যে লোকজন স্পেশালাইজ করার চেষ্টা করে। এই জন্য ইস্যুইং ব্যাংক ইজ more often separate than the issuer processors. So you'll see
অল লার্জ স্কেল ইস্যুয়ার প্রসেসর তারা তাদের নিজেদের কোনো ইস্যুইং ব্যাংক নাই। তারা যেমন আমরা অনেক ব্যাংক ইউজ করি, আমাদের সাটন ব্যাংক আমেরিকাতে খুবই আমরা ইউজ করি, তারপর আমেরিকার বাইরে অন্যান্য জায়গায় আমরা অন্য ব্যাংকগুলো ইউজ করি। ইদানিং নিও ব্যাংকের কনসেপ্ট আসছে, নতুন ব্যাংক মানে মডার্ন ব্যাংক, যারা ব্রিক অ্যান্ড মর্টাল ব্যাংকের মতো না, ভেরি ফাস্ট। তো বাট যাই হোক, আপনি ইউ ক্যান ইউজ এনি আদার ব্যাংক, কারণ কার্ড নেটওয়ার্ক ভিসা ওরা কিন্তু আপনাকে ওই যে বিন নাম্বার যেটা বললাম, ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন রেঞ্জে কতগুলা কার্ড নাম্বার দেয়, এটা কিন্তু তারা দেয় ওই ব্যাংকগুলোকে। সো এখন সিচুয়েশন আমেরিকার বাইরে কিছু কিছু জায়গায় চেঞ্জ হচ্ছে যে ডিরেক্টলি নন ব্যাংকেও দেওয়া যায় কিনা চিন্তা করতেছে, কিন্তু তারা ওই ব্যাংক কার্ড ইস্যু করতে পারবে এই কারণেই ওই ইস্যুইং ব্যাংকগুলো। তো আমরা ইস্যুয়ার প্রসেসররা আমরা ইস্যুইং ব্যাংকের সাথে কাজ করি, তাদের কাছ থেকে আমরা তাদের এবং ভিসার সাথে কথা বলে আমরা বিন রেঞ্জগুলো নিই, যে বিন রেঞ্জটা আমরা কাজ করি, যে এই ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বারের এগেইনস্টে আমরা কার্ড ইস্যু করতে পারবো। তো এই জন্য কার্ড ইস্যুইং ইজ এ নন ট্রিভিয়াল ম্যাটার, ইটস এ বিগ ডিল। আপনি অনেক ফান্ড রেজ করে একটা কোম্পানি স্টার্ট করে দিলেন, ইউ মে নট বি এবল টু do start issuing card. Even if you go to a bank, they will try to look forward to your background and everything. এই কারণে এই ইন্ডাস্ট্রিটাতে একটা এন্ট্রি লেভেল হার্ডেল আছে। So you have to have enough connection and background and history to be able to get into this business. তো যাই হোক, তো এই ইস্যুয়ার প্রসেসরের কাজ হচ্ছে যে হ্যাঁ এই ট্রানজেকশনটা অ্যাপ্রুভ করো, বলে দিল, তারপর এই রিকোয়েস্টটা যেই চ্যানেল থ্রুতে আসলো ঠিক একই চ্যানেল ইট উইল গো ব্যাক টু দি from issuer processor to card network to acquirer processor to that payment facilitators POS system, point of system, and instead of 3 seconds probably it has been just 700 800 millisecond or 1 second or 2 seconds by that time the whole transaction got processed, and then you take your coffee and go out. That's the whole scenario. কিন্তু একটা জিনিস দেখবেন যে হোয়াট হ্যাপেন্ড ইজ যে আমাদের প্রত্যেকের লেজারে, অ্যাকোয়ারার প্রসেসরের লেজারে, ভিসার লেজারে এবং আমাদের ইস্যুয়ার প্রসেসরের লেজারে বা ডেটাবেজে আমরা কতগুলো শুধু নাম্বার আপডেট করলাম যে $4.45 এই জায়গা থেকে ওই জায়গায় যাবে, এখনো যায় নাই, মানি মুভমেন্ট কিন্তু হয়নি, জাস্ট আমরা সিস্টেম অফ রেকর্ড আপডেট হয়েছে যে মানি মুভ করতে হবে সামনে। কারণ মানি মুভ যদি আমরা চিন্তা করি দুই ভাবে, আগে যেটা হয়তো গাড়িতে করে অ্যাকচুয়ালি টাকা বস্তা বস্তা করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দিয়ে আসা, তো ওটা হচ্ছে মানি মুভমেন্ট, রিয়েল মানি মুভমেন্ট। এখন তো অনেক ইলেকট্রনিক্যালি ডিজিটালি, যেমন আমেরিকার ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক ওটা ম্যানেজ করে, অন্যান্য সব ব্যাংকের সাথে কে কার কাছ থেকে কত টাকা পাবে হিসাব করে প্লাস মাইনাস করে যাকে যত দিতে হবে অত ডেবিট বা ক্রেডিট করে দেবে। সো ওই ডেবিট বা ক্রেডিট ওইটাকে আমরা অনেকে বলি ক্লিয়ারিং বলে টেকনিক্যালি, বা অনেকে বলে সেটেলমেন্ট, মানি সেটেলমেন্ট বা মানি মুভমেন্ট। যে কয়েকশো ব্যাংক আছে, প্রত্যেকের কাছে বারবার প্রত্যেক দিন টাকা পয়সা আদান প্রদান না করে যদি আমরা হিসাব রাখতে পারি এবং তারপরে এক সময় একসাথে ক্লিয়ার করে ফেলতে পারি তাহলেই তো হয়। তো ওই জিনিসটাই করে অনেকে, এটাকে বলে এসিএইচ, অটোমেটেড ক্লিয়ারিং হাউস, অনেকে বলে সেটেলমেন্ট, অনেকে বলে ক্লিয়ারিং, এবং অনেকভাবে জিনিসগুলো হয়। তো ওটা আমি স্টেপ 6-এ দেখালাম যে ইস্যুয়ার প্রসেসর সেন্ড পেরিয়ডিক ফাইলস টু এসিএইচ নেটওয়ার্ক, আমেরিকার ক্ষেত্রে ওটা হচ্ছে নাচা নেটওয়ার্ক ফর সেটেলমেন্ট অফ মানি মুভমেন্ট অ্যামংস্ট ব্যাংকস অ্যান্ড ইনভলভড পার্টিস। সো তার মানে আপনার কফি কেনার টাইমে শুধু কতগুলা লেজার বা রেকর্ড আপডেট হচ্ছে, অ্যাকচুয়াল মানি মুভমেন্ট হচ্ছে না। অ্যাকচুয়াল মানি মুভমেন্ট প্রবাবলি একদিন বা দুদিন পরে হচ্ছে। একটা ডেইলি ক্রন জব রান হয়, স্কেডিউল জব প্রত্যেকটা সিস্টেমে। আপনি যদি আপনার ফাইলগুলা নেটওয়ার্ককে এবং আপনার এসিএইচ ক্লিয়ারিংকে নাচা তাদেরকে পাঠাতে পারেন একটা নির্দিষ্ট কাট অফের মধ্যে দ্যাট ডে, তাহলে ওইটা নেক্সট ডেতেই যাবে, ওই ক্লিয়ারিংটা হবে, আদারওয়াইজ পরের দিন হবে। বাট দিস ইজ ওয়ান অফ দি কুইক ওভারভিউ অফ হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। তো আমার মনে হয় যে আমি আরেকটু স্পিড আপ করবো, বাট দিস প্রবাবলি উইল গিভ ইউ সাম অফ দি আইডিয়া হু আর ইনভলভড ইন দি পেমেন্ট ইকোসিস্টেম। কার্ড ইস্যুয়াররা কি করে? কার্ড ইস্যুয়াররা অ্যাকচুয়ালি
ফিজিক্যালি কার্ড প্রিন্ট করে বা ডিজিটাল কার্ড আপনার কাছে পাঠিয়ে দেয়। সো আমরা ম্যানুফ্যাকচারিং সহ সবকিছুই করি। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তো আর আমাদের নেই, আমরা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যে জায়গায় আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে ডিজাইন দিয়ে দিই। আমাদের আর তাদের সফটওয়্যার ইন্টিগ্রেট করা থাকে যাতে তারা কনস্ট্যান্টলি আমার 2 মিলিয়ন কার্ড লাগবে, ডোরড্যাশ বা ইনস্টাকার্ট অর্ডার দিচ্ছে, নেক্সট এক সপ্তাহের মধ্যে 2 মিলিয়ন কার্ড প্রিন্ট করে তারা শিপ করে দিবে, ওই জিনিসগুলো। সো এই কার্ড ইস্যুয়াররা কার্ড ইস্যু করে, কার্ড অ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেশন হ্যান্ডেল করে, পুরো পেমেন্ট অথরাইজেশন এবং ক্লিয়ারিংটা ম্যানেজ করে। তারপর যেই পেমেন্টের যেমন এটিএম বা ডেবিট কার্ডের নেটওয়ার্ক, সরি, রেভিনিউ এক্সপেন্স, ওই জিনিসগুলো ম্যানেজ করে। ফ্রড বা ক্রেডিট রিস্ক ম্যানেজ করে, ওভারড্রাফট বা রিওয়ার্ডস, এই জিনিসগুলো ম্যানেজ করে ইস্যুয়ার প্রসেসরদের কাজ বা ইস্যুয়ারদের কাজ। আমি কতগুলো ইস্যুয়ারের নাম এখানে দিয়ে দিচ্ছি। অফকোর্স আমরা মার্কেটে ওয়ান অফ দি আর্লিয়েস্ট অ্যান্ড আমরা অনেক সময় বলি যে মার্কেটে ক্রিয়েটেড দি মডার্ন কার্ড ইস্যুইং প্ল্যাটফর্ম। সো আমরা একটু আগে যেই কার্ড ইস্যুইং বলতেছিলাম এগুলো হচ্ছে কার্ড ইস্যুইং প্ল্যাটফর্ম, বাট we added modern open API based payment as a service platform, we call it modern card issuing platform. So তারপর আমাদের পরপরই স্ট্রাইপ, গ্যালিলিও আরো অনেকেই এই ইস্যুইং প্রসেসিং স্পেসটাতে আসছে। অফকোর্স দেয়ার আর আদার্স, টিসিস, ফার্স্ট ডেটা, ভেন্টি, Fees, Fiserv, all these are big. All of them have issuing processing side as well. They are big, large companies. তাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ইস্যুইং প্রসেসিং ইজ ওয়ান অফ দেম। ভার্সেস আমরা যেমন মার্কেটা বা গ্যালিলিও, আমরা উই অনলি ডু ইস্যুইং প্রসেসিং এন্ড নাথিং এলস, দ্যাটস আওয়ার নিশ। আমরা একটা জিনিস মার্কেটা প্রথম ইন্ট্রোডিউস করে, ইটস পেটেন্ট পেন্ডিং, ইট ইজ কল্ড জাস্ট ইন টাইম ফান্ডিং। ইটস প্রবাবলি ওয়ার্থ কুইকলি ভিজিটিং। সো ধরা যাক আপনাদের যেমন বাংলাদেশে আছে ফুড পান্ডা বা হাংরি নাকি, আমাদের এখানে তো ডোরড্যাশ আছে, গ্রাবহাব আছে, উবার ইটস আছে, আর অনেক আছে। অথবা আপনি গ্রসারি থেকে কিনবেন, আমাদের এখানে ইনস্টাকার্ট খুবই পপুলার। তো আমি একটা ইউজ কেস দিচ্ছি যে মার্কেটার, ধরা যাক মার্কেটার কাছ থেকে মার্কেটার ওয়ান অফ দি ক্লায়েন্ট, অফকোর্স স্কোয়ার, ইনস্টাকার্ট, ডোরড্যাশ, গ্রাবহাব, এরা সবাই মার্কেটার ক্লায়েন্ট। তারা মার্কেটার পেমেন্ট ইঞ্জিন ইউজ করে। তো ধরা যাক ইনস্টাকার্টে আপনি হয়তো 4 গ্যালন মিল্ক অর্ডার দিলেন। ইনস্টাকার্টের আপনার আইফোনের মোবাইল অ্যাপ তৈরি করে, সেটা আমি স্টেপ 1 দেখাচ্ছি ইউজার। আপনার মিল্ক লাগবে, সো আপনি 4 গ্যালন মিল্ক আপনার ইনস্টাকার্ট অ্যাপ থেকে অর্ডার দিয়ে বললেন যে আমি কস্টকোর ওই ব্র্যান্ডের 4টা মিল্ক চাই। তো ধরা যাক ইনস্টাকার্ট অ্যাপে দেখাচ্ছে এটার ভ্যালু হবে $30। সো আপনি সেন্ড দিয়ে দিলেন, কারণ ইনস্টাকার্টে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ওখানে দেয়াই আছে ক্রেডিট বা ডেবিট কার্ড। সো তারা আপনার কাছ থেকে পরে চার্জ করে নেবে। আচ্ছা, তো তারপর যেটা করে যে আপনাকে তো ফিজিক্যালি এই মিল্কটা কেউ আপনার বাসায় ডোর স্টেপ পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে। সফটওয়্যার ক্যান নট ডু, সো হিউম্যান ইনভলভমেন্ট আর দেয়ার, রাইট? সো দ্যাটস ওয়্যার কামস দি স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে ইনস্টাকার্টের সাথে যাদের এগ্রিমেন্ট আছে, এমন ইনস্টাকার্ট ড্রাইভার, অনেকটা উবার ড্রাইভারদের মতোই, তারা তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দেখবে যে তার নেক্সট পিক আপ লোকেশনটা কোনটা, কোথা থেকে কি নিতে হবে, নেক্সট অর্ডারটা কি। সো সে যখন তার অ্যাপ্লিকেশনে দেখতেছে, দেখে সে ড্রাইভ করে গাড়ি নিয়ে চলে গেল ওকল্যান্ড কস্টকোতে, ধরা যাক, যেটা আমার ইউজার বলছে ওকল্যান্ড কস্টকোতে ওই ব্র্যান্ডের 4টা মিল্ক আমার লাগবে। সো সে চলে গেল, অ্যাকচুয়ালি ইউজার তো ওকল্যান্ড কস্টকো বলবে না, ইউজার বলবে কস্টকো থেকে আমার 4টা মিল্ক লাগবে, $30 দাম যেটা। সো ড্রাইভার যখন কিনবে, সে ওকল্যান্ড কস্টকো থেকে কেন কিনবে? কারণ ড্রাইভারের কাছে একটা কার্ড আছে, ড্রাইভার নিজের পার্সোনাল ক্রেডিট কার্ড ইউজ করে দুধগুলা কিনবে না, সে তাকে ইনস্টাকার্ট মার্কেটার ইস্যু করা একটা কার্ড দিয়ে দিছে। সো ইনস্টাকার্ট এরকম মার্কেটার কাছ থেকে ধরা যাক 1 মিলিয়ন কার্ড নিল, পুরো আমেরিকার বিভিন্ন জায়গায় বা কানাডাতে তারা এই কার্ডগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে তারা যখনই কোনো একটা ড্রাইভার ইনস্টাকার্টের সাথে রেজিস্টার করতেছে, তখন তাকে একটা কার্ড দিয়ে দিচ্ছে। ওই কার্ডে কিন্তু ড্রাইভারের নাম নাই, কারণ জানে তো না কে কখন এই কার্ডটা ইউজ করবে। ওখানেই মার্কেটার পাওয়ার বা ইস্যুয়ার প্রসেসরদের পাওয়ার আসতেছে যে আমরা প্রোগ্রামেবল কনফিগারেবল কার্ড ইস্যু করি। ভার্সেস ব্যাংকগুলো যখন আপনাকে কার্ড দিবে, ওখানে আপনার নাম লেখা থাকবে, তার মানে KYC, নো ইওর কাস্টমার, পাস করতে হয়েছে আপনাকে বিফোর ইউ গট দিস কার্ড। ভার্সেস এই কার্ডটা যে ড্রাইভার পাচ্ছে, আজকে ড্রাইভার এ, কালকে ড্রাইভার বি, সো ইউ ক্যানট নো হু ইজ দ্য ওয়ান। কিন্তু যেই ড্রাইভার আজকে ডিউটিতে থাকতেছে, তার কার্ডটা আজকে অ্যাক্টিভ, আপনি করে দিলেন এবং তাকে জিপ কোড সেট করে দিলেন, এই এরিয়ার মধ্যে শুধু কেনাকাটা করতে পারবা। সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং ইন স্টেপ 2।
সো ইনস্টাকার্টের ড্রাইভার গিয়ে ওকল্যান্ড ক্রস করতে গিয়ে ওই 4টা দুধ কিনে আপনার পয়েন্ট অফ সেলসে গিয়ে ওই কার্ডটা চার্জ করবে, মার্কেটার ইস্যু করা ইনস্টাকার্টের কো ব্র্যান্ডেড কার্ডটা। নাও সে যদি ওই 4টা মিল্কের বাইরে নিজের জন্য আরো 2টা কোক কেনে, যেটা আপনার ইউজার অর্ডার দেয় নাই, তাহলে এই ট্রানজাকশনটা কি হওয়া উচিত? রিজেক্ট হওয়া উচিত, কারণ দ্যাটস নট হোয়াই দিস কার্ড ইজ অনলি ফর দোজ 4 মিল, রাইট? সো ওখানে এই জাস্ট ইন টাইম ফান্ডিং এর ব্যাপারটা আমরা টের পাবো যে হাউ পাওয়ারফুল ইট ইজ। তো ধরা যাক এই ড্রাইভার ওই 4টা মিল্কি কিনে কার্ড সোয়াইপ করলো। সো এগেইন লাইক দি আর্লিয়ার পিকচার, ইট গোজ টু ভিসা অর মাস্টার কার্ড। ভিসা দেখলো বিন নাম্বারটা প্রথম 6টা নাম্বার, ও এটা মার্কেটার ইস্যু করা কার্ড। সো স্টেপ 3 থেকে ভিসা স্টেপ 4 এ ফরওয়ার্ড করে দিল মার্কেটার কাছে ইস্যুয়ার প্রসেসে। এখন মার্কেটা অনেকগুলো বিজনেস রুল রান করে। প্রথম হচ্ছে এটাকে আমার এই ট্রানজাকশনটাকে আমার প্রসেস করা উচিত কিনা, আমারই কার্ড কিনা, হ্যাঁ। সো আফটার এ সেট অফ রুলস আর এক্সিকিউটেড, তারপর কোনো রিস্ক আছে কিনা, ফ্রড আছে কিনা, তারপর মার্কেটা দেয়ার আর 2 ওয়েজ ইউ ক্যান ডু ইট, যেটা আমরা একটু আগে স্টারবাকস এক্সাম্পল দিলাম। মার্কেটা ক্যান অ্যাপ্রুভ আর রিজেক্ট রাইট অ্যাওয়ে, অর আমরা যে এক স্টেপ ফার্দার ডিপ কোলাবোরেশনে পার্টনারশিপে চলে গেছি থ্রু জাস্ট ইন টাইম ফান্ডিং, হচ্ছে আমরা এই ইনস্টাকার্টের সাথে উইল ওপেন এ চ্যানেল যে ওকে, এই রিকোয়েস্টটা আমি অ্যাপ্রুভ বা রিজেক্ট নিজে না করে আই ওয়ান্ট সাম অ্যাডিশনাল ভ্যালিডেশন ফ্রম ইনস্টাকার্ট। সো রিকোয়েস্টটা আমরা তখন ইনস্টাকার্টকে ফরওয়ার্ড করে দিই, যেটা আমি স্টেপ 5 এ এখানে দেখাচ্ছি, ম্যানেজড প্রোগ্রাম। সো যখন কেন ইনস্টাকার্ট, যদি এটা গ্রাব আপ হতো, মার্কেটা উড ফরওয়ার্ড টু গ্রাব হাব অ্যান্ড সো অন, ডিপেন্ড অন কার কার্ড ইউজ হচ্ছে সেই ম্যানেজ প্রোগ্রামের কাছে রিকোয়েস্টটা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে মার্কেটার ডেটাবেজে আমরা জানি না অ্যাকচুয়ালি 4টা মিল্ক অর্ডার দেয়া হয়েছে কিনা। আমরা জানি এই কার্ডটার ডিটেল, এই কার্ডে কত ডলার পর্যন্ত চার্জ করার নিয়ম আছে, কোন কোন সময় এটা কার্ডটা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ থাকবে, অল দিস ডিটেলস আমাদের কাছে আছে। কিন্তু ওই 4টা মিল কি কি অর্ডার দেওয়া হয়েছে কিনা এটা তো আমাদের ডেটাবেসে নেই, এটা আছে ইনস্টাকার্টের ডেটাবেসে। সো জাস্ট ইন টাইম ফান্ডিং যেটা করে যে আমি অ্যাপ্রুভ বা রিজেক্ট ডিসিশনটা নেওয়ার আগে আমি রিকোয়েস্টটা ফরওয়ার্ড করে দিলাম ইনস্টাকার্টের কাছে, ওকে আমি ডিসিশনটা নিতে দিই। সো জয়েন্টলি ইস্যুয়ার প্রসেসর এবং যে অরিজিনাল যে প্ল্যাটফর্ম, যে ইনস্টাকার্ট, যারা এই পুরো ট্রানজাকশনটা ইনিশিয়েট করার চেষ্টা করতেছে, আমরা জয়েন্টলি ডিসিশনটা নিব। আমরা যদি আমাদের বিজনেস রুল এবং তাদের বিজনেস রুল দুটোই যদি পাস করে, অনলি দেন দ্য ট্রানজাকশন উইল বি অ্যাপ্রুভ। সো যেটা হয়, যখন ইনস্টাকার্টের কাছে যায়, ইনস্টাকার্ট দেখবে আচ্ছা এই ড্রাইভার কি এখন অ্যাক্টিভ নাকি ফ্রড, নাকি এই ড্রাইভার কি ওকল্যান্ডে থাকার কথা নাকি নিউ ইয়র্কে, নিউ ইয়র্কের ড্রাইভার ওকল্যান্ডে কেন চার্জ করতেছে, যদি এরকম হয়। তারপর ও কি 4টা মিল্কি অর্ডার দিয়েছে নাকি আর সাথে আবার এই 2টা কোক থেকে আসলো, এটা তো আমার ডেটাবেসে তো দেখতেছি এই ইউজার শুধু 4টা মিল্ক অর্ডার করছে। এরকম আপনি অনেক কিছু, বা এই ড্রাইভারের যে লোকেশন, ওই লোকেশনে শুধু সেইফওয়ে আর টার্গেটে তার কেনার পারমিশন আছে, তার তো কস্ট থেকে কেনার পারমিশন নাই। সো হোয়াই শুড আই অ্যাপ্রুভ ইট? সো অল দোজ রুল ইনস্টাকার্ট নিজে চেক করবে, তার মতো তার নিজস্ব বিজনেস লজিক, কাস্টম বিজনেস লজিক, যেটা কখনই কমন বা জেনেরিক হবে না। ডোরড্যাশের বা গ্রাব হাবের অথবা স্কোয়ারের লজিক মার্কেটা জানবে না, প্রত্যেকের নিজস্ব বিজনেস লজিক, রাইট? উই লেট দেম রান দেয়ার বিজনেস রুল অ্যান্ড টেল আস দ্যাট ইয়েস, আমাদের বিজনেস রুল পাস করছে। ইনস্টাকার্ট উইল টেল আস ফ্রম আওয়ার সাইড উই আর সেফ অ্যাবাউট দিস ট্রানজাকশন। বলার পর তখন যেই কার্ডটা ড্রাইভারের কাছে আছে, ওটা অ্যাকচুয়ালি একটা $0 প্রিপেইড কার্ড, মার্কেটার যেটা দিছে। তার মানে ওই কার্ডটা ড্রাইভার চাইলেও নর্মালি অন্যান্য কাজে ইউজ করতে পারবে না, আদার দেন ওই ইনস্টাকার্টেরই কোনো ইউজারের একটা অর্ডার ছাড়া। সো এই কার্ডে তো এখন কোনো টাকা নেই, $0 আমরা এমন ভাবে দিছি। আমরা তখন যেটা করি যে ওকে, তার এই ট্রানজাকশনটা অ্যাপ্রুভ করা যায়, আমাদের রুল এবং ইনস্টাকার্টের রুল পাস করছে। তখন এই ইস্যুয়ার প্রসেসর বা মার্কেটা ইনস্টাকার্টের জন্য ইস্যুয়ার ব্যাংকে যেই ফান্ড আছে, ওই ফান্ডের থেকে এই $30 ইনস্ট্যান্টলি ট্রান্সফার করে। এই মানি মুভমেন্ট হচ্ছে না, সবই লজিক্যাল আর কি, বেসিক্যালি জাস্ট সাম লেজার আপডেট। লজিক্যালি $30 এই প্রিপেড কার্ডটাতে তখন ভরে দিবে, দিয়ে ভিসাকে বলবে অ্যাপ্রুভ করে দাও, আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। ভিসা দেখবে ফান্ড আছে, সো $30 ইমিডিয়েটলি ট্রান্সফার করে $30 ইমিডিয়েটলি মাইনাস হয়ে কার্ডটার ব্যালেন্স আবার $0 হয়ে গেল। দ্য ট্রানজাকশন গোজ ব্যাক টু দ্য ড্রাইভার
ড্রাইভারের এই পয়েন্ট অফ সেলস কস্ট লোকেশন ও ক্লায়েন্ট লোকেশন বললো যে ইয়েস ইউ আর অ্যাপ্রুভড, তুমি নিয়ে নাও। তারপর ড্রাইভার মেলগুলো নিয়ে আপনার বাসায় দিয়ে আসলো। তো ওই জায়গাটাতেই এই জন্য দেখবেন স্টেপ 4 আর 6 দুইটাতেই আমি মার্কেট বাইশিং প্রসেসে দেখিয়েছি। বাট বেসিক্যালি এই যে স্টেপ 4, 5 আর 6 মার্কেট আর ইনস্টাকার্টের যে যৌথভাবে বিজনেস রুল ভ্যালিডেশন, এই অংশটা হচ্ছে পাওয়ারফুল, বা আমরা ইন্ট্রোডিউস করি প্রথম, এখন অন্যান্য কোম্পানিগুলো করতেছে, আমরা বলতেছি জাস্ট ইন টাইম ফান্ডিং অর জিট ফান্ডিং, এই জিনিসটাকে বলে। ইটস ভেরি রেভলিউশনারি। এবং আপনার তাহলে যেটা সুবিধা হচ্ছে যে আপনার আগে থেকে কার্ডে টাকা থাকা লাগবে না। সো যতক্ষণ আপনার অ্যাকাউন্টে টাকা থাকতেছে, ইনস্টাকার্টের অ্যাকাউন্টে, আপনি হয়তো কিছু ইন্টারেস্ট পাচ্ছেন। দেয়ার আর লট অফ আদার বেনিফিটস অফ not giving money ahead of time, right? Only at real time you give the money, transfer the money. So that is one of the thing আমরা মার্কেটার ইয়ে করতেছি। তো আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, আমি পরের স্লাইডগুলো খুব কুইকলি চলে যাব। ইটস জাস্ট জিট ফান্ডিং এর বেনিফিট, যেটা আমি ওই আগের পিকচারটাতে দেখিয়েছি কুইকলি এখানে, যে এটা পেমেন্ট অথরাইজেশন ডিসিশন মেকিং এ হেল্প করে। ফান্ড অনলি ট্রান্সফারস এট রিয়েল টাইম, সো ম্যাক্সিমাম টাইম ফান্ড আমাদের কাস্টমাররা, আমরা তো বিজনেস টু বিজনেস, ইনস্টাকার্ট বা ডোরড্যাশ বা স্কোয়ার, তারা তাদের অ্যাকাউন্টেই ম্যাক্সিমাম টাইম ফান্ডটা রাখতে পারতেছে। ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট ইজি, আপনার আগে থেকে কার্ড দিয়ে দিতে হচ্ছে না, টাকা দিয়ে দিতে হচ্ছে না। প্রিপেড কার্ডে যেমন গিফট কার্ডে আপনি $100 দিয়ে গিফট কার্ড কিনলেন, তার মানে আপনার ওয়ালেট থেকে টাকা আগেই চলে গেল, রাইট? আর এটা হচ্ছে একদম যখন দরকার তখনই, ট্রানজাকশনের সময় যতটুকু দরকার শুধু ততটুকু টাকাই আপনার দিতে হচ্ছে, আগে থেকে আপনার আপফ্রন্ট কোনো টাকাই দিতে হচ্ছে না। দিস আর সাম অফ দি বেনিফিটস অফ জিট ফান্ডিং। যদি এই বেনিফিটগুলো আমাদের কাছে স্মল মনে হতে পারে, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে every cent staying in their bank every day is a big deal. Basically, that's the whole of their business. They make money out of it. তো আমি এই অংশগুলো একটু সময়ের স্বল্পতায় স্কিপ করব, বাট একটা জিনিস আমি বলতে পারি যে ওয়ান অফ দি থিংস, এই অ্যাকোয়ারার প্রসেসর আর ইস্যুয়ার প্রসেসর কার্ড নেটওয়ার্কের সাথে যে কমিউনিকেশন করে, এটা ইট হ্যাজ টু বি ভেরি সুপার ফাস্ট কমিউনিকেশন, লাইক যে ট্র্যাডিশনাল রেগুলার ইন্টারনেট বেস কানেকশন আপনার আইএসপির উপর ডিপেন্ড করে যদি করেন, তার চেয়ে ওই নেটওয়ার্কগুলা ম্যান্ডেট করে যে ইউ হ্যাভ ডেডিকেটেড server to server connection between the issuer processor and bank. Similarly, acquire processor, not bank, and the card network like Visa. তাহলে কি ট্রানজাকশন টাইম অনেক ফাস্টার, অনেক রিলায়েবল, কারণ এটা যেহেতু মানি মুভমেন্টের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, সো টলারেন্স লেভেল ইজ ভেরি লো। তো ওই কারণে এই ISO 8583 একটা স্ট্যান্ডার্ড, যেটা এই যে এই কমিউনিকেশন, এই পুরো পেমেন্ট ইকোসিস্টেমে যারা ইনভলভ, তারা একজন আরেকজনের সাথে কিভাবে কমিউনিকেট করবে, অ্যাকোয়ারার প্রসেসর কিভাবে ভিসার সাথে কানেক্ট করবে, ভিসা কিভাবে মার্কেটের সাথে কানেক্ট করবে, এই স্পেসিফিকেশন গুলা একটা স্ট্যান্ডার্ডাইজেশন দেওয়া হচ্ছে এই ISO 8583 তে। অনেক ধরনের আছে, আপনি ইভেন এটিএম মেশিনে যে আপনি টাকা তুলতেছেন কিভাবে করবেন, অল দিস আর কাভার্ড আন্ডার দিস standards, many different sections. So this is a very important one. So one of the Java-based implementation of this ISO 8583 is JPOS. It's the most common ISO 8583 implementation that I see people use. There are a few others. None of them are really very popular. So JPOS is the one. It's a open source library or framework. আমরাও মার্কেটার JPOS এর উপর একটা র্যাপার তৈরি করেছি, আমরা জিনিসটাকে বলি জেকার্ড, বাট it's a ISO 8583 implementation for issuer processors আমরা যে জিনিসটা করি। বাট JPOS supports not only issuer processor part, anything around ISO 8583 other part also you can use it. তো সময়ের স্বল্পতে আমি আর খুব ডিটেইলে যাব না এখানে। I think majority of the thing I have already covered. Maybe let me just quickly see. Yeah. I think, yeah. So we have a question. Sure. Thank you. Questions. Questionটা হচ্ছে যে why PIN is taken only in card present, like CP mode, but not in card not present mode. Say instead of typing CVV, expiry date, etc. in payment process, payment page of e-commerce, why they simply not accept PIN online? আচ্ছা, সো প্রথমত হচ্ছে যে এই অ্যাকোয়ারার প্রসেসর বা ইস্যুয়ার প্রসেসর আমরা সব ধরনের ট্রানজাকশনই সাপোর্ট করি। তার মানে ইফ ইট ইজ সিপি বেসড ট্রানজাকশন, কার্ড প্রেজেন্ট ট্রানজাকশন ভার্সেস
CNP transaction, card not present transaction, we support both. তা আমি যদি প্রশ্নটা বুঝে থাকি, এটা হচ্ছে যে এই যে ট্রানজাকশন, এই পেমেন্টের ডিটেলসগুলো যে আমরা ইউজারের কাছ থেকে কালেক্ট করছি, আমরা ওই সিভিভি কোডটা সব ক্ষেত্রে কেন নেই না, হয়তো মেইন আইডিয়াটা এরকম। তো ইফ আই গো ব্যাক এ লিটল বিট, যে আমি যে অনেকগুলো কার্ড টাইপ দেখিয়েছিলাম, লেট মি গো ব্যাক টু দ্যাট ওয়ান, যে চার্জ কার্ড, ক্রেডিট কার্ড, সিগনেচার ডেবিট কার্ড, পিন ডেবিট কার্ড, এটিএম কার্ড, প্রিপেড কার্ড, ওই জিনিসগুলো বলতেছিলাম। তো এদের একটা ডিফারেন্স হচ্ছে এরা বিভিন্ন নেটওয়ার্ক রেল ইউজ করে, বা পেমেন্ট রেল, মানে এই নেটওয়ার্ক বলতে যেমন এটিএম কার্ডের একটা নেটওয়ার্ক আছে, ধরা যাক এই আমেরিকাতে ধরা যাক 50টা ডিফারেন্ট এটিএম কার্ডের নেটওয়ার্ক আছে। কয়েকটা নেটওয়ার্ক তাদের নিজেদের মধ্যে এগ্রিমেন্টে আসলো যে আমার এটিএম মেশিনে যদি তোমার কোনো কার্ড ইস্যুয়ার, কার্ড হোল্ডার এসে চার্জ করে, তাকে আমি টাকা তুলতে দিব, ঠিক আছে? সো তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট। তারা যেই নেটওয়ার্কটা ইউজ করে, তারা একটা ডিফারেন্ট টাইপের ইন্টারচেঞ্জ ফি অ্যাপ্লাই করে। যেমন অনেক জায়গায় আপনি $100 তুলতে গেলেন, মেশিন $3 চার্জ করবে, হ্যাঁ? সো তারা এক ধরনের ফি চার্জ করে। ভার্সেস আপনি যদি পিন ডেবিট কার্ড ইউজ করেন, আপনি আরেক ধরনের নেটওয়ার্ক ইউজ করতেছেন, বা সিগনেচার ডেবিট কার্ড, আপনি ভিসা, মাস্টার কার্ড অথবা ডিসকভার, এদের নেটওয়ার্কটা ইউজ করতেছেন। ওখানকার ইন্টারচেঞ্জ ফি অনেক লো কম্পেয়ার টু লেটস সে এটিএম কার্ড ফি। তো এক একটা পেমেন্ট রেইল এক এক ধরনের নিয়ম দিয়ে দিল যে এই ধরনের কার্ডে আপনার সিভিভি ইউজ করতে হবে। আর এটা যদি অনলাইনে হয়, অনলাইনে আপনি এরকম ভার্চুয়াল কার্ড দিয়ে সিভিভি বেসড করতে পারেন, বা একটা জিনিস বলে 3D সিকিউর, তারা আরো সিকিউর করার চেষ্টা করতেছে। সো এই কিভাবে পেমেন্ট গুলা নিবে এবং প্রসেস করব, এটা ওভার টাইম ইভলভ করেছে। তো এক একটা কোম্পানি এক একটা জিনিস ফলো করে। যেমন নেটওয়ার্ক গুলা মেইনলি এই রুল গুলা সেট করে দেয় যে অ্যামাজন, তুমি আমাদের সাথে যদি ব্যবসা করতে চাও, অ্যামাজন ভিসা প্রাইম কার্ড ইউজ করতে চাও, তোমার সাইটে 3D সিকিউর এনাবল হইতে হবে, অথবা যেই কার্ড তোমার ইউজাররা ইউজ করবে ওটাই ইএমভি চিপ থাকতে হবে, রেগুলার ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড হলে হবে না। তো আলটিমেট গোল হচ্ছে সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজিটা, ওটা সবাই ইউজ করবে। কিন্তু যেটা হয় যে আসলে তো তা হচ্ছে না। এখনো তো অনেক জায়গায় ক্যাশ ইউজ করে, এখনো চেক নেয়, এখনো ওয়্যার ট্রান্সফার করে, অনেকে এখনো শুধু রেগুলার ম্যাগনেটিক স্ট্রাইপ ডেবিট কার্ড ইউজ করে, এখনো ইএমভি চিপ পর্যন্ত যেতে পারেনি, কন্ট্যাক্টলেস কার্ডে যেতে পারেনি, বা টোকেনাইজড কার্ড, যেটা টোকেন বেসড কার্ড বা ডিজিটাল ওয়ালেট টোকেন মাত্র লোকজন ইউজ করা শুরু করছে। সো যেটা হয়, এটা ইটস বিকজ অফ একটা টেকনোলজি ইন্ডাস্ট্রিতে ক্যাচ আপ করতে অনেক সময় লাগে। তো ওয়েবসাইটের ক্ষেত্রে ওইটা সত্যি, সবাই ওই জিনিসগুলা একসাথে রাইট ওয়ে ইন্ট্রোডিউস করতে পারতেছে না আর কি। সো ইউ উইল সি ইন প্যারালাল 10-12 ধরনের ডিফারেন্ট টাইপের পেমেন্ট ট্রানজাকশন ইজ অ্যাক্টিভ অ্যান্ড দে আর টেকিং, বাট দি ওয়ার্ল্ড ইজ মুভিং মোর টুয়ার্ডস কন্ট্যাক্টলেস ডিজিটাল ওয়ালেট টোকেন, অথবা যদি ফিজিক্যাল কার্ড ইউজ করেন ইএমভি চিপ এনাবল কার্ডগুলার দিকে। উইথ ওভার টাইম উইল গেট দেয়ার, আনলেস সামথিং নিউ স্টার্টস কামিং লাইক ক্রিপ্টোকারেন্সি অর ব্লকচেইন, তখন আবার এই জিনিসগুলোর বদলে হয়তো লোকজন ওইগুলো ইউজ করা শুরু করবে বেশি। We are almost top of the hour, but we'll quickly take another question, which is MD Saifur Rahman asked question. সেটা হচ্ছে যে how do you scale your application? What tools, framework do you use on top of the JPOS? Right. So it's one of the largest challenges and one of the key differentiator between a good software company with others. So like many other companies, আমরা তো একটা ছোট মার্কেট, আমরা একটা স্মল স্টার্টআপ, আমরা 2010 শুরু করেছিলাম। 2015-16 থেকে we started getting bigger. তো আমাদের একটা মনোলিথ আছে, সিঙ্গেল টেনান্ট মনোলিথ। তার মানে আমাদের ইনস্টাকার্টের ডেটাবেস ইজ সেপারেট ফ্রম স্কোয়ার এর ডেটাবেস, সেপারেট ফ্রম গ্রাব হাব অর উবার ইটস এন্ড সো অন। তো আমাদের 200-রও বেশি ক্লায়েন্ট প্রোগ্রাম আছে ইনস্টাকার্টের মতো। তো তার মানে আমাদের 200-রও বেশি ডিফারেন্ট ডেটাবেস আছে। তো যেমন আমরা এই প্রবলেমটা ফেস করি স্কোয়ারের সাথে, দে আর সো বিগ, আমাদের একটা ডেটাবেসে হচ্ছে না। তখন উই স্টার্টেড ডুইং ম্যানুয়াল শার্ডিং, রাইট? সো এটা হচ্ছে ডেটাবেস লেভেল শার্ডিং। তারপর আমরা এখন চিন্তা করতেছি যে হোয়াই ডোন্ট উই পিক সামথিং লাইক লেটস সে ককরোচ ডিবি অথবা গুগল স্প্যানার, উইল প্রবাবলি পিক সামথিং টু
scale both horizontally and vertically, but that is database level scaling. আমরা আমাদের আমাদের যেই ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা ওটা তো মনোলিথ, ওটা একটা জাভা, AWS এবং RDS বেসড মনোলিথ, রাইট? RDS MySQL we use mostly. তো ওটা আমরা কিভাবে স্কেল করব? সো we started an initiative to breaking it down into lot of microservices. একটা এই JPOS বেসড সিস্টেমে তো অনেকগুলো জিনিস থাকে, যেমন আপনার ব্যালেন্স একটা অংশ, অথরাইজেশন একটা অংশ, চার্জ ব্যাক বা ডিসপিউট ম্যানেজ করা একটা অংশ, এরকম এই টোকেন বেস ট্রানজাকশন ম্যানেজ করা আরেকটা অংশ। তো এরকম আমাদের হয়তো 60-70 মেজর ফিচার আছে এই জিনিসটার মধ্যে, যেটা আমরা 60 বা 70টা মাইক্রো সার্ভিসে ভাগ করে ফেলার ইনিশিয়েটিভ শুরু করেছি। দিস ইজ ওয়ান অফ দি ওয়ে ইউ ক্যান স্কেল বোথ দ্য সিস্টেম এন্ড দ্য টিম বা পিপল বা প্রসেস পার্ট, যে আপনার টিমটাও স্কেল করতে ইজি মাইক্রো সার্ভিস, আর আপনার সিস্টেমটাও স্কেল করতে ইজি। আপনি চাইলে মনোলিথে রেখেও করতে পারেন, আপনি যদি ঠিক মতো সুন্দরভাবে করেন। বাট আমরা দেখেছি ফ্রম এ ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ মাইক্রো সার্ভিস একটু ইজিয়ার, এই জন্য অধিকাংশ কোম্পানি এখন মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে চলে যাচ্ছে। ইন টার্মস অফ টেকনিক্যালি অফকোর্স আপনি নতুন টেকনোলজিস গুলো ইউজ করবেন, যেমন মনে করেন আমরা EC2 ECS ক্লাস্টার ইউজ করতেছিলাম, আমরা এখন মুভ করতেছি EKS কুবারনেটিস ইন AWS। কুবারনেটিস পড গুলো ইউজ করা শুরু করবো। আমরা এখনো কুবারনেটিস এ লাইভ হইনি, উই স্টার্টেড দ্যাট প্রজেক্ট, উই আর ওয়ার্কিং অন ইট। তারপর ধরেন আমরা যেমন ম্যাভেন বা ব্যাজেল বেস, ম্যাভেন বা গ্র্যাডেল বেস সিস্টেমের বদলে উই আর মুভিং টু মনোরিপো উইথ ব্যাজেল। তারপর আমরা জেসন HTTP উইথ জেসন এর বদলে gRPC উইথ প্রোটোবাফ বেসড মেসেজিং, উই উইল সাপোর্ট বোথ। বেসিক্যালি আমরা ওই জিনিসগুলো মুভ করতেছি। সো অ্যাজ এ কাটিং এজ টেকনোলজি যেগুলো আসতেছে আমরা ইভ্যালুয়েট করতেছি এগুলোকে আমরা আমাদের এই ফিনটেক সিস্টেমে অ্যাপ্লাই করবো কিনা। এবং যেহেতু আমরা ইঞ্জিনিয়ার হেভি কোম্পানি, আমরা স্টার্ট আপ, এতে ফান্ডিং ইজ নট এ প্রবলেম ফর আস। সো we scaling the system is a huge part. This is what is going to keep us ahead of our competitors, ahead for only 6 months, but our competitor will get there. So this is, you can say, one of the top most priority for the whole company. So definitely we invest a lot on this. থ্যাংক ইউ ভাইয়া, খুবই চমৎকার একটা সেশন হয়েছে। আমার ধারণা অডিয়েন্স স্পেশালি যারা এক্সপিরিয়েন্স তারা তো এই কন্টেন্টগুলো বুঝতে পেরেছি, স্পেশালি যারা জুনিয়র, আপনারা হয়তো যারা ফ্রেশার, স্পেশালি আপনারা যারা শুরু স্টুডেন্ট, তারা এটলিস্ট ফিনটেক সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছেন। আমরা যখন হুট করে অর্ডার দিয়ে দিই কিভাবে আসলে মানি প্রসেস হয় ব্যাকগ্রাউন্ডে, সেই সম্পর্কে আমরা কিছুটা ধারণা জানতে পারলাম। আসলে খুবই চমৎকার। এছাড়াও স্পেশালি যারা জুনিয়র ডেভেলপার, তারা অনেক সময় জাভা যারা শিখতেছে তারা অনেক সময় জিজ্ঞেস করে যে জাভা আসলে কোথায় ব্যবহার হয়। দিস ইজ দ্য প্লেসেস ওয়্যার জাভা এক্সট্রিমলি ইউজড হয়। এই যে ভাই অনেকগুলো প্রসেসের মধ্যে কথা এখানে বললেন, এগুলো তো জাভা দিয়ে ডেভেলপ করা হয়। সো নাও ইউ হ্যাভ গেট সাম আইডিয়া হাউ ওয়্যার উই ক্যান ইউজ জাভা, রাইট? So thank you. It was an wonderful sessions. I'm sure everyone loved it, and অনেকেই already আমাদেরকে জানিয়েছেন যে it was an wonderful session. Also, we really enjoyed your session. Thank you very much. Thank you, Bozlur, and thank you everyone audience. Yeah, take care. Okay, Allah Hafiz. So we'll go ahead with our next one. Before we'll take quick 5-minute breaks before going to the next one. Meanwhile, we have a quiz. Let's see if you can solve this quiz within this time. Hello, bhaiya. Assalamu alaikum. Okay. We'll start in 5 minutes. বাট এর মধ্যে আমরা সবকিছু দেখে ফেলতে পারি, স্পিকার এন্ড মাইক এন্ড এভরিথিং সব ঠিকঠাক আছে কিনা। ওকে, শোনা যায় ঠিকমতো? হ্যাঁ, অডিও ইজ ফাইন এন্ড আপনার রুমের লাইটও ঠিক আছে মোটামুটি। দ্যাটস গ্রেট। Do you want to share your slide so that we can check that as well? Like I did Facebook Messenger or PDF দিয়েছে। Okay. আমাকে দিয়েছেন ভাইয়া? হ্যাঁ, শেয়ার কি এখানে শেয়ার স্ক্রিন দিব নাকি?
হ্যাঁ হ্যাঁ শেয়ার স্ক্রিন দিবেন ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ। স্ক্রিনের নিচে একটা ইয়েস উই ক্যান সি ইট নাও। ওকে ইটস ইট। ওকে এটা দেখা যাচ্ছে। ওকে উইল স্টার্ট দ্যাট ইন 5 minutes. Everyone is excited about your presentation, Bhaiya. Everyone is very excited about your presentation. আমারটা তো নিউবিদের জন্য। আমাদের অডিয়েন্সের একটা বড় অংশ আসলে আপনার জুনিয়র ডেভেলপার্স, ফ্রেশার্স, স্পেশালি স্টুডেন্ট, সো আই এম শিওর দে উইল লাইক ইট। বাট আপনার যারা মানে যারা অনেক সিনিয়র, যারা আপনারা তারাও অনেক এক্সাইটেড। অনেকদিন পরে মাসুদ ভাইয়ের একটা প্রেজেন্টেশন শুনবে, সো এভরিওয়ান ইজ সো এক্সাইটেড। Let me share your screen. All right. All right, we can start now. Hello, Masum Bhai. Assalamu alaikum again. কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম বজলুর, অনেকদিন পর দেখা। আলহামদুলিল্লাহ। ভয় হচ্ছে, আগাভাগা প্রেজেন্টারদের প্রেজেন্টেশন দেখে বেশ ভয় হচ্ছে এখন। All right, we'll enjoy. It will be fun. So next presentation হচ্ছে আমাদের the history of Java Enterprise Edition and why Java still rule the business world for a long time. স্পিকার আমাদের প্রিয় মাসুম ভাই, ওনার পুরো নাম হচ্ছে মুজাহিদুল হক আবুল হাসানাত। মাসুম ভাই বর্তমানে চিফ টেকনোলজি অফিসার অফ ডাইনামিক সলিউশন ইনোভেটরস, অ্যান্ড ওনার একটা রিসেন্টলি স্টার্ট আপ আছে যেটার নাম হচ্ছে অলওয়েল। আই এম শিওর এভরিওয়ান যারা ঢাকাতে থাকেন তারা জানেন।
এছাড়াও মাসুম ভাই সিটিও হিসেবে ছিলেন থেরাপ সার্ভিস লিমিটেডে মোর দেন 12 ইয়ার্স। ওনার জাভাতে বা এই ফিল্ডে ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করার এক্সপিরিয়েন্স মোর দেন 20 ইয়ার্স। সো আমরা অনেক কিছু ওনার কাছ থেকে আসলে এক্সপেক্ট করতেছি এবং অনেক কিছু জানবো। সো that's a brief introduction. We are so excited to have you here. Thank you, Buzlur. আচ্ছা, আমার প্রেজেন্টেশনটা মোর লাইক সিম্পল, আসলে এটা মোর যারা জুনিয়র তাদের জন্য হয়তো হেল্পফুল হবে, বেশি সিনিয়র লোকজনের জন্য বোরিং হবে কিছুটা। সো ইয়ার এই টাইটেলটা একটু ছোট করতে হয়েছে, বড় হয়ে গিয়েছিল। তো শুরু বেসিক্যালি আমি যেভাবে দেখেছি আর কি, আমি মানে আমার দেখা মতে যেহেতু প্রায় 20 ইয়ার্স ধরে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছি মোস্টলি ইন জাভা, সো আমার দৃষ্টিতে জাভার হিস্ট্রি বেসিক্যালি জাভার হিস্ট্রি বা জেইর হিস্ট্রি একটু শুরু করার আগে, যেহেতু মাল্টিপল কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড আছি, এই টকে যা যা বলবো সব আমার পার্সোনাল অপিনিয়ন, এর সাথে আমার কোম্পানির কোনো ইয়ে নেই, কোম্পানি কোনো অপিনিয়ন এন্ডোর্স করছে না বা ওর কোম্পানির কোনো অপিনিয়নের মালিকও না। আচ্ছা, তো যেটা নিয়ে কথা বলবো আজকে ইনশাআল্লাহ, বেসিক্যালি এভলিউশন অফ জাভা ইই, জাভা এন্টারপ্রাইজ এডিশন মোস্টলি। জাভা অনেক বিশাল বড়, ইই ছাড়াও অনেক কিছু আছে, অ্যান্ড্রয়েড বিশাল একটা ওয়ার্ল্ড, সো ওদিকে আমি কভার করতে চাচ্ছি না। বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স যেই ফিল্ডে জাভা এন্টারপ্রাইজ এডিশনে, সেটাতে আমি ফোকাস করতে চাই। মোস্টলি আসলে হিস্টোরিক কনটেক্সট দিব, এখানে নতুন কিছু শিখার কিছু নাই, এখান থেকে শিখে নতুন কোনো এক্সাইটিং প্রোগ্রামিং করা যাবে বলে মনে হয় না। জাস্ট জানা যে কেন এই জিনিসটা আসলো, কিভাবে এই জিনিসটা আসলো, কিছু হয়তো জানা যাবে। অন্যান্য ফ্রেমওয়ার্কের সাথে রিলেশনশিপ, যে স্প্রিং ফ্রেমওয়ার্ক আছে, হাইবারনেট আছে, ওদের সাথে কিভাবে জাভা জড়ালো বা ওরা কিভাবে জড়ালো। আর একটা জিনিস সবসময় আমার খুব এক্সাইটিং লাগে, জাভার ইকোসিস্টেমটা, হোয়াট রিয়েলি মেক্স ইট সো স্পেশাল, এন্ড কিভাবে এই ইকোসিস্টেমটা আর এই যে পুরো সিস্টেমটা কিভাবে জাভাকে আসলে স্টিল প্রোপেল করে নিয়ে যাবে ইন দ্য ফিউচার, যেটা মনে হয় আর কি, ফিউচার তো আমরা জানি না, যেটা মনে হয় যে যেদিকে যাবে। আচ্ছা, একটু ব্রিফ বদলুর অলরেডি কভার করেছো আমার বেসিক ইয়ে, তারপরে জাস্ট যেহেতু আমি হিস্ট্রি নিয়ে কথা বলবো, আমার একটু হিস্ট্রি যেন কনটেক্সটে পুট করা যায় যে ব্যাপারটা কি। অ্যাকচুয়াল কম্পিউটারে টাইপ করে প্রোগ্রামিং করা শুরু করেছি 1992 থেকে, এসএসসির পরে। বেসিক্যালি নটরডেম কলেজে কম্পিউটার ক্লাব ছিল, ওখানে চান্স পেয়েছি। তার আগে কম্পিউটার পেয়েছি বাট প্রোগ্রামিং করার চান্স পাইনি। আচ্ছা, প্রোগ্রামিং করেছি আমরা ওই বইটা থাকা অবস্থাতেই 96 97 এর দিকে। আমরা ওই কয়েকজন ফ্রেন্ড মিলে, অ্যাকচুয়ালি এক ফ্রেন্ডের বেডরুম থেকে আমরা কিছু আউটসোর্সিং কাজ করি, ছোট ছোট খুব ছোট আউটসোর্সিং কাজ, ধরো $50 $100, তখন তাতেই হ্যাপি। তো আমাদের ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস উই ডিড এই ফ্রেন্ডের বাসায়, সেটা হচ্ছে একটা জাভা সার্ভলেট, জাভা দিয়ে অ্যাপলেট লিখা। অ্যাপলেট আমার খেয়াল না আছে, একটা টেলনেট ক্লায়েন্ট লিখেছিলাম একটা ইয়েতে। তখন এগুলো অ্যাভেলেবল ছিল না, এখন তো ঘুরে ঘুরে অ্যাভেলেবল। তো তখন জাভা নতুন, সবকিছু নতুন, তো অ্যাপলেট দিয়ে একটা টেলনেট ক্লায়েন্ট, যেটা দিয়ে কোন একটা মেশিনে বেসিক্যালি টেলনেট করা যায়। টেলনেট অনেকেই এখন হয়তো চিনবে না, টেলনেট হচ্ছে এসশেল এর দাদা, মানে এসশেল এর আগে যেটা ছিল বলা যায়। এখনো টেলনেট আছে বাট ইউজ অনেক কম হয়। আচ্ছা, আর অ্যাকচুয়ালি কোম্পানির আন্ডারে প্রফেশনাল প্রোগ্রামিং করা 1999 থেকে। সব সময় মোটামুটি মাল্টিপল কোম্পানির সাথে একটু জড়িত ছিলাম। অগ্নি সিস্টেম কি বলে, সিস্টেম অ্যাডমিন হিসেবে ছিলাম, আবার ডেভেলপার হিসেবে ছিলাম। আর 2001 আমরা ডিএসআই শুরু করি, তিন ফ্রেন্ড মিলে। ডিএসআই হচ্ছে ডাইনামিক সলিউশন ইনোভেটর, যেটাতে এখনো আছি। তো শুরু করি, বাট অ্যালং সাইড অন্যান্য কাজ করতাম, অগ্নিতেও কাজ করতাম, আর থেরাপের একদম জন্মলগ্ন থেকে 2004 মোটামুটি তখন থেকে শুরু করি। ডিএসআই তে ছিলাম, বাট ডিএসআই তখন আর যেহেতু থেরাপ শুরু করার পরে আর সময় হতো না, ডিএসআই তে অ্যাসোসিয়েটেড ছিলাম, বাট ওরকম ফুল টাইম দিতাম না। আচ্ছা, ডিএসআই শুরু থেকে আসলে জাভা রিলেটেড অনেক কাজ করে, আর থেরাপ একদম শুরু থেকে আমার শেষ পর্যন্ত এখনো ইটস প্রবাবলি দ্য লার্জেস্ট জাভা কোম্পানি ইন বাংলাদেশ। তারপরে ব্রিফ পিরিয়ডের জন্য একটা B2C একটা কোম্পানিতে গিয়েছে, ব্যাকপ্যাক, তারপর আবার ব্যাক টু ডিএসআই। সো এখন ডিএসআই তে আছে। আর ডিএসআই তো বললাম 2001 থেকে প্রেজেন্ট পর্যন্ত। সো আমার হিস্ট্রিটা, আমার প্রফেশনাল প্রোগ্রামিং হিস্ট্রিটা হচ্ছে বেসিক্যালি 99 থেকে আজকে পর্যন্ত। রোল চেঞ্জ হয়েছে,
সো জাভার আমাদের টকে আসি যে ইন দ্য বিগিনিং কি ছিল। আচ্ছা, জাভারও আগে আসলে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সান মাইক্রো সিস্টেমস। একদম নতুন যারা তারা হয়তো একটু নামটা শুনবে, বাট পুরোনো যারা মোটামুটি সবার কাছে এই নামটা যখনই বলা হয় সান মাইক্রো সিস্টেম, সেটা একটা একটা ভালোবাসার একটা উদ্রেক করে, বিশেষ করে জাভাতে যারা জড়িত। এর কারণ হচ্ছে এই কোম্পানিটা আসলে একটা ট্রুলি গ্রেট কোম্পানি ছিল। ওটাও কিছু স্টুডেন্ট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পাশ করে দেয়, এন্ড ওদের ভিউটা ছিল খুব ওপেন, খুব প্রোগ্রেসিভ। ওদের ব্যবসাটা ছিল বেসিক্যালি ওয়ার্ক স্টেশন তৈরি করা, খুব হাই পারফরমেন্স ওয়ার্ক স্টেশন তৈরি করা এন্ড সার্ভার তৈরি করা। এন্ড ওই সময় ওরা শুরু করে 1980s-এ, সো তখন বাচ্চা, 86-87-এ বেশ আহ, নাম করে। তবে সান কখনো বিশাল কোম্পানি ছিল না, সান কখনো যেমন আজকের ওরাকল অথবা আজকের গুগল বা আইবিএম এরকম ছিল না। সান ছোট কোম্পানি, বাট একটা কিউট কোম্পানি, এন্ড ভালো জিনিস তৈরি করে, এভরিবডি লাভস দেম, রেসপেক্টস দেম। একটা ওদের বড় শুরুতে বিভিন্ন ইয়েকে করে ওরা ওই আপনারা জানেন যে ওই প্রসেসর ফ্যামিলি আছে, একটা বড় ফ্যামিলি হচ্ছে সিক্স ফ্যামিলি আমরা বলি, যেটা ইন্টেল, এএমডি, ওরা মোটামুটি ফলো করতো মোস্টলি, বা এখনো অনেকটা করে। আর আরেকটা বড় ফ্যামিলি হলো রিস্ক প্রসেসর। তো রিস্ক প্রসেসর গুলো সিম্পল, এটা বলছি, এটা আসলে পরে আমি টাইম করবো যে এটার সাথে আসলে জাভা কিভাবে জন্ম আর জাভার সাথে এটা কি রিলেশনশিপ। আমি যদি খুব সিম্পল ভাষায় বলি, এখানে যে রিস্ক প্রসেসর গুলো সিম্পলার, এবং রিস্ক প্রসেসর মেইন এটা হচ্ছে ছোট ছোট ইনস্ট্রাকশন, একটা মানে এক একটা ইনস্ট্রাকশন অল্প কাজ করে। যদি কম্পেয়ার করি এগেইনস্ট সিস প্রসেসরের ইনস্ট্রাকশন গুলো বড় বড় প্রচুর সংখ্যক ইনস্ট্রাকশন, এবং এক একটা ইনস্ট্রাকশন অনেক কাজ করে। রিস্ক প্রসেসর একটা জিনিস ইন্টারেস্টিং, যে সান শুরু থেকে যেটা করতে পেরেছে, অনেক প্যারালাল প্রসেসিং করতে পেরেছে, বা অনেক প্যারালাল করতে পেরেছে। এবং ইভেন যখন 96, 97, 98 এর দিকে যখন ইন্টেল করছে, ইভেন 2002 তে ইন্টেলের একটা চিপে যখন দুইটা কোর থাকে, তখন সান সান প্রসেসর তৈরি করতো, মানে রিস্ক প্রসেসর তৈরি করতো। সানের ওখানে থাকে তখন 4টা 8টা, ইন্টেলের যখন 4টা থাকে, সানের ওখানে 16টা 32টা, আর তারপরে বিশাল 128 এই টাইপের সংখ্যক প্রসেসর। সো ওদের প্যারালালিজম অনেক বেশি রিস্ক প্রসেসরে। সানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা বেশ ইউনিক্স টাইপের কোম্পানি, ওরা ইউনিক্স পছন্দ করে, ইউনিক্স ওয়ার্ক স্টেশনই তৈরি করেছে, ওটাই ওদের মেইন ব্যবসা। আর তারপরে নিজেরাই একটা ইউনিক্সের ভেরিয়েন্ট তৈরি করেছে, সোলারিস, সান সোলারিস। এটাও বেশ ইউনিক্স এর মধ্যে বেশ ভালো একটা, খুব পপুলার হয়েছিল এন্ড খুব পাওয়ারফুল হয়েছিল। তখন এগুলো লিনাক্স এর আগে, বেসিক্যালি লিনাক্স এর পরেও অনেকদিন পর্যন্ত সোলারিস বেশ দুর্দান্ত প্রতাপে ছিল। আচ্ছা, তো সানের একটা বৈশিষ্ট্য হলো এরা ট্রুলি হার্ডওয়্যার কোম্পানি। ওদের ব্যবসা কোনো ধানাইতে নেই, সিম্পল ব্যবসা, হার্ডওয়্যার বানায়, হার্ডওয়্যার বিক্রি করে, ওটাই ওদের বেসিক্যালি। সফটওয়্যার বিজনেসের স্ট্রং কোনো ইন্টারেস্ট ওদের ছিল না। এই তথ্যগুলো পরে আমরা দেখবো যে জাভার সাথে কিভাবে ম্যাচ করে, বা জাভার জন্ম কিভাবে হয়। সো ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ফান, তারপরে দেয়ার ওয়াজ লাইফ। আমি খুব সংক্ষেপে বলছি, জাভার একদম শুরুতে আপনারা যদি পড়েন যে ওই জেমস গসলিং সানের আন্ডারে করেছেন, একদম শুরুতে জাভা নামও ছিল না, ওটা আর্লি 90s, 1991 এর দিকে ইন্টারনালি কিছু করেছিল, বাট পাবলিক রিলিজ জাভা হয় 96-এ। একদম শুরুর দিকে গল্পটা ভিন্ন। এটা আমরা 95, 96 এর কথা বলছি। তো তখন হচ্ছে ধরেন আমি 96 এর কথা খেয়াল নেই, 94 এর দিকে আমরা যে কম্পিউটার ইউজ করি নরমালি বাংলাদেশে একটু পিছিয়ে ছিল। ওই কম্পিউটারের মেমোরি হলো 1 মেগা, 2 মেগা হলে ওয়ার সো হ্যাপি, এন্ড 2 মেগা অ্যাক্সেস করার জন্য আবার স্পেশাল অনেক কিছু করতে হতো। 2 মেগা, 1 গিগা না, কিন্তু 1 গিগা 2 গিগার কথা বলছি না, মেগা। মানে এখন তো আমরা 4 গিগার নিচে কম্পিউটার কল্পনা করা ডিফিকাল্ট। সো মনে করেন 1 মেগা, এখনকার 4000 ভাগের 1 ভাগ র্যাম। সিপিইউ স্পিড এখন তো আমরা গিগাহার্টজ ডেফিনেটলি লাইক ইয়ের নিচে যাই না, লাইক বাট তখন হচ্ছে আমাদের মেগাহার্টজ রেঞ্জে, তখন হচ্ছে লাইক 10 মেগাহার্টজ, 20 মেগাহার্টজ, এই টাইপের, নাকি 1 মেগাহার্টজ, 2 মেগাহার্টজ খেয়াল নেই পুরোপুরি। আচ্ছা, ডিস্ক স্পেস তখন হচ্ছে কি আমরা ফ্লপি ডিস্ক ইউজ করি, তখন বাংলাদেশে হার্ড ডিস্ক মাত্র এসেছে। হার্ড ডিস্কের সাইজ প্রথম যে কম্পিউটার ইউজ করেছে এটা 20 মেগা, তার আগে অ্যাকচুয়ালি ফ্লপি ইউজ করেছে আমরা। সো ওইটা হিস্ট্রিটা বলছি যে তখন এনভায়রনমেন্ট কিরকম ছিল, প্রসেসিং পাওয়ার কিরকম ছিল, তো তখন জাভাস্ক্রিপ্ট অবভিয়াসলি ছিল না, ছিল খুব সিম্পল।
তো আমি যদি একটা ওয়েবসাইট করতে চাই বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন করতে চাই যেটা একটু ইন্টারঅ্যাক্টিভ হবে, যেখানে লাইক মানে ওয়েবের যে মেইন জিনিসটা যে রিকোয়েস্ট রেসপন্স, একটা পেজ আছে, এইচটিএমএল পেজ আছে, কাজ করলাম, একটা ফর্ম ফিল আপ করলাম, সাবমিট করলাম, রেসপন্স আসলো, এটা হলো ওয়েবের একদম বেসিক আর্কিটেকচার। তো তখন ওইটাই ছিল। এখন তো অনেক চেঞ্জ হয়েছে, বেসিক আর্কিটেকচারটা আছে বাট তার উপর অনেক চেঞ্জ হয়েছে। আর তখনকার কথা যদি চিন্তা করেন আপনারা, তখন ওরকম ছিল না। তো তখন যদি ইন্টারঅ্যাক্টিভ কিছু লাগতো, যেমন আমরা টেলনেট ক্লায়েন্ট তৈরি করেছে একটা, এখন এটা নর্মাল ওয়েব পেজ আকারে করা সম্ভব না। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমার ক্লায়েন্ট সাইডে কোড রান করতে হবে, মানে ব্রাউজারের ভিতরে কোড রান করতে হবে। ওটা কিভাবে করা সম্ভব? মানে জাভাস্ক্রিপ্ট তখনও লাইক মাত্র আসছে বা আসে না, বা ওরকম ফাংশনালও না। তখন সানের ওই শুরু যেটা করে, ওরা অ্যাপলেট তৈরি করার টুল হিসেবে জাভাকে প্রমোট করে। তো জাভা দিয়ে আপনারা সবাই জানেন অ্যাপলেট তৈরি করা যায়, যেটা নতুন অনেকে জানে না, কারণ এখন আর অ্যাপলেটের কদর নাই। এখন শুধু এখন না, 10-15 বছর ধরে অ্যাপলেট আর মানুষ খুব একটা ইউজ করে না, বাট তখন ইট ওয়াজ অল দ্য রেজ অ্যাপলেট। সো অ্যাপলেট হলো পুরোপুরি একটা লাইক সেলফ, মানে একটা সেলফ কন্টেইনড একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, মানে একটা প্রোগ্রাম যেটা ব্রাউজারে চলছে, এন্ড ড্র করতে পারে, ইয়ে করতে পারে, যে কোনো কিছু করতে পারে, জেনারেল প্রোগ্রামিং বেসিক্যালি করতে পারে, নেটওয়ার্ক কল করতে পারে, নেটওয়ার্ক কল দিয়ে ইয়ে করতে পারে। সো অ্যাপলেট একসময় বেশ চলে, অনেক কিছুর জন্য চলে, বাট কখনো খুব বেশি চলে না। এই কারণে, কারণ ওই তখনকার ব্রাউজার তো চিন্তা করছেন, তখন হলো 1 মেগা 2 মেগার মেশিন, র্যাম হলো 1 মেগা 2 মেগা এই রেঞ্জ, খুব বেশি হলে 4 মেগা, সেটা হয়তো 2000 এর কাছাকাছি। আচ্ছা, তো সেখানে ব্রাউজার কতটুকু মেমোরি নিতে পারে, আর সেই মেমোরির ভিতরে জেভিএম চলতে হবে, সেই জেভিএম এর ভিতরে অ্যাপলেট চলছে। সো অ্যাপলেটও বর্তমানের তুলনায় একটু স্লো, ডেফিনেটলি। তো তারপর আস্তে আস্তে জাভাস্ক্রিপ্টের ইয়ে বাড়তে থাকে, তখন মানুষ ফ্ল্যাশ আসে, এক সময় ফ্ল্যাশ দিয়ে মানুষ অনেক কিছু করতে থাকে, ওটা অ্যাপলেটের চেয়ে একটু হালকা ছিল। আচ্ছা, তো সান কেন, সান আসলে অ্যাপলেট তৈরি করার হিসেবে হয়তো সানের এটা যদি চিন্তা করেন, তখন পাওয়ারফুল প্লেয়ার কারা কারা, তখনও এখনো মাইক্রোসফট একটা বড় প্লেয়ার। মাইক্রোসফট মানে ডেস্কটপে মাইক্রোসফট ইজ দ্য কিং, সেই ডস বের করার থেকে। সো আর্লি 90s থেকে শুরু করে এখনো পর্যন্ত ডেস্কটপে মাইক্রোসফট ইজ দ্য কিং। এন্ড মাইক্রোসফটের নিজস্ব অপারেটিং সিস্টেম সিরিজ আছে, এন্ড ডেফিনেটলি যেহেতু ইটস এ কোম্পানি, যেটা করবে সে ওর একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট আছে, এবং অবভিয়াসলি সে নিজেই যেহেতু প্রোগ্রামিং এনভায়রনমেন্টটা তৈরি করছে, অপারেটিং সিস্টেমটাও তার, সো ওইখানে তার অ্যাডভান্টেজ বেশি, কারণ সে জানে পরবর্তী ভার্সনে কি আসছে, তো তার জন্য রেডি করে সে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আসতে পারে। সো এটা হচ্ছে মাইক্রোসফটের অ্যাডভান্টেজ ছিল। আর ওদিকে ইন্টেল, সে হচ্ছে হার্ডওয়্যার সাইড দখল করে আছে, প্রসেসর সাইড দখল করে আছে। আচ্ছা, তো সান কি করতে পারে এখানে? সান যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে চায়, সেটা যদি উইন্ডোজে চলে, ওটা বেসিক্যালি কন্ট্রোল হবে মাইক্রোসফটের। আবার সে যদি কিছু বানাতে চায়, বা মানুষ যেন জিনিসপত্র তৈরি করছে, বা সার্ভার সাইড তখন আস্তে আস্তে একটু পাওয়ারফুল হচ্ছে। আচ্ছা, বাইরে এই মিড 90s এর আগে সার্ভার গুলো কিন্তু অন্যরকম ছিল, এখনো আছে ওগুলো, যেমন বড় বড় আইবিএম এর বড় বড় মেশিন আছে, এখানে প্রচুর প্রসেসর আছে, ইয়ে আছে। সো পিসি সার্ভার কনসেপ্টটা মোটামুটি মিড 90s এ পপুলার হতে থাকে। আচ্ছা, তো এখন তো পিসিতে সান কম্পিট করতে পারবে না, যেহেতু পিসির দখল হচ্ছে ইন্টেল এর, আইবিএম এর, মাইক্রোসফটের। তো সানের আবার নিজের একটা হার্ডওয়্যার লাইন আছে। সো ও একটা করতে চাইলে যে আমি একটা কিছু করে, আমার তো ডেভেলপারদেরকেও তো অ্যাট্রাক্ট করতে হবে। সানের মার্কেট শেয়ার খুব বেশি না, এখন ওই মার্কেট শেয়ার, যেহেতু মার্কেট শেয়ার ছোট, বেশি ডেভেলপার আসবে না। সো কি করা যায় এখানে? দেখেন ওইভাবে হয়তো জিনিসটা ওরা চিন্তা করে না, কিন্তু জিনিসটা যেভাবে হয়েছে, মোটিভেশন গুলো যেভাবে লাইন আপ করেছে, ওর ওই যে অ্যাপলেটের জন্য জাভা তৈরি করেছিল, এখানে দেখেন খুব সুন্দর একটা সিনার্জি চলে এসেছে। সে সান যেটা করেছে, একটা ভার্চুয়াল মেশিন তৈরি করেছে, জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। এটা সুবিধা কি, জেভিএম যে কোনো মেশিন, অনেক আর্কিটেকচারের জন্য জেভিএম থাকতে পারে, এটা আইবিএম এর বিগ মেশিনের জন্য জেভিএম আছে, সানের রিস্ক প্রসেসর বেসড মেশিনের জন্য জেভিএম আছে, ইন্টেল আর্কিটেক্ট মানে ওই ইন্টেলের i386 586 প্রসেসরের জন্য জেভিএম আছে, মোটরোলার জন্য জেভিএম আছে। এখন জেভিএম দিয়ে সে জিনিসটাকে কিন্তু ইয়ে করে ফেলছে, মানে জেভিএম যেহেতু সব জায়গায় চলছে, সো একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট সব জায়গায় আছে, শুধু সানের ছোট মার্কেটে না, ইন্টেল বড় মার্কেটে আছে, আইবিএম এর আরেক মার্কেটে আছে, সব জায়গায় মার্কেটটা বিস্তৃত, বড় একটা মার্কেট।
এইখানে ডেভেলপাররা ইন্টারেস্টেড ফিল করবে যে এত বড় একটা মার্কেট, আমি যদি জাভা দিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখি, সেটা উইন্ডোজে চলে, সেটা ম্যাকে চলে, সেটা অনেকগুলো ইউনিক্সে চলে। তখন সার্ভার সাইডে ইউনিক্স বেশি হইতো, কমার্শিয়াল ইউনিক্স গুলো, লিনাক্স তখন মাত্র শুরু হয়। তারপরে যখন লিনাক্স আসে, লিনাক্সে জেভিএম আছে। সো এই সব মার্কেটে আমি একটা সফটওয়্যার লিখতে পারি যেটা এই সব প্রসেসর আর্কিটেকচারে চলে, সব অপারেটিং সিস্টেমে চলে। ডেভেলপারের জন্য অবশ্যই, যে কোনো ডেভেলপারের জন্য একটা আকর্ষণীয় একটা ফিল। সো মানুষজন কিন্তু সানকে খুব বেশি আমার মানে অ্যাডভার্টাইজ করতে হয়, নিয়ে করতে হয় না, মানুষজন এটা টের পেয়েছে, মানে অবচেতন মনেই টের পেয়েছে যে আমি একটা জাভা দিয়ে যদি কিছু লিখি অনেক বেশি নিয়ে চলবে। সো মানুষজন আসা শুরু করেছে, ডেভেলপমেন্ট বাড়া শুরু করেছে, এবং বিজনেস অ্যাপ্লিকেশন ওয়ার্ল্ডে মোটামুটি অনেকেই জাভা দিয়ে অ্যাপ্লিকেশন লিখে শুরু করছে। আহ সো কয়েকটা জিনিস তো দেখবেন যে মানে জেভিএম এ কিছু জিনিস খুব ইন্টারেস্টিং, কিছু জিনিস আছে জেভিএম একদম শুরু থেকে থ্রেডের সাপোর্ট আছে, অথবা জাভা ল্যাঙ্গুয়েজ একদম শুরু থেকে থ্রেড সাপোর্ট আছে। আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য ল্যাঙ্গুয়েজ, ইভেন যে ল্যাঙ্গুয়েজ গুলো পরে এসেছে, মনে করেন রুবি এর পরে এসেছে, থ্রেড সাপোর্ট নাই, এখন আছে অন্যভাবে, বাট ইয়ে নাই। পিএইচপি তে থ্রেড সাপোর্ট বলে কিছু নাই, মানে বিল্ট ইন ল্যাঙ্গুয়েজের ভিতরে কথা বলছেন, লাইব্রেরি টাইব্রেরি ইউজ করে তো করা সম্ভব। পার্লের কথা বলেন, ল্যাঙ্গুয়েজের ভিতরে কোনো থ্রেড সাপোর্ট নাই। সি প্লাস প্লাস, যেটা জাভার বাবা বলা যায় বা ইয়ে বলা যায়, ল্যাঙ্গুয়েজের ভিতরে কিন্তু থ্রেড বা কনকারেন্সি, থ্রেড একটা সেন্সে বলছে, কনকারেন্সির একটা ফর্ম হলো থ্রেড, কিন্তু সি প্লাস প্লাস সেই কবেকার ল্যাঙ্গুয়েজ, ওটাতেও কিন্তু কনকারেন্সির কোনো কনসেপ্ট ল্যাঙ্গুয়েজে নাই, লাইব্রেরি দিয়ে আমরা করি, সিতে তো ডেফিনেটলি নাই। সো এতগুলো ল্যাঙ্গুয়েজ আগের পরে কারো ভিতরে কিন্তু কনকারেন্সি সাপোর্ট নাই, কিন্তু এই জাভা নতুন ল্যাঙ্গুয়েজ যেটা আছে, বা পুরোনো ল্যাঙ্গুয়েজ যেটাই বলেন, এর পরের ল্যাঙ্গুয়েজও থ্রেড সাপোর্ট নেই, ওটার আছে। কেন? কারণ হচ্ছে যে সান রিস্ক প্রসেসর তৈরি করে, ম্যাসিভলি প্যারালাল, মানে প্যারালাল করতে পারে, এবং ওদের একটা ডাইয়ে 16টা 64টা 128টা কোর আছে। এতগুলো কোর আপনি ইউজ করবেন কি করে যদি থ্রেড না থাকে? সো মোটিভেশনটা হয়তো বুঝতে পারছেন যে কেন জেভিএম এ থ্রেড সাপোর্ট এত শুরু থেকেই আছে। আর থ্রেড হলে আমাদের বিজনেস অ্যাপ্লিকেশন অনেক সুবিধা হয়, যে একসাথে আমরা অনেক রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারি ইজি ওয়েতে। অন্যভাবে করা যায়, বাট ইজি ওয়েতে যদি অনেক রিকোয়েস্ট হ্যান্ডেল করতে চাই, প্যারালাল কাজ করতে চাই, থ্রেড ইজ এ গ্রেট থিং টু হ্যাভ। আচ্ছা, তো ওই ইয়ে করে সান যদি অ্যাপটেট থেকে শুরু হয়েছে, অ্যাপটেট কিছুটা হয়েছে, বাট খুব বেশি পপুলার আসলে কখনো হয় নাই। আর বেশিরভাগ কাজ, ওই সিরিয়াস কাজ অতটা হয় না, কেউ কেউ করেছে, যেমন বেসিক্যালি ওরাকল একটা করেছে, ওরাকলের পুরো একটা অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ছিল, সেটা ইয়েতে লেখা, ফ্রন্ট মানে অ্যাপলেটে লেখা। আরো কয়েকজন ছিল, বাট বেশিরভাগ আমরা নর্মাল মানুষ যারা বিজনেস ওয়ার্ল্ডের বাইরে, ওরা অ্যাপলেট দেখেছি যে ছোট করে গেম টেম এই টাইপের জিনিসপত্র চলেছে। বাট ওই শুরুতে 96-97 এর দিকে মানুষ দেখে গেছে যেটা সার্ভার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সার্ভার সাইড ডেভেলপমেন্টের ক্ষেত্রে জাভা বেশ ভালো, থ্রেড সাপোর্ট আছে, অন্যান্য ইয়ে আছে, সিম্যান্টিক্স গুলো খুব সুন্দর। এবং এটা নিয়ে সান অ্যাকচুয়ালি ওই একটা বেসিক্যালি ওয়েব সার্ভলেটও অ্যাকোয়ার করে, তারপরে জাভা সার্ভার ডেভেলপমেন্ট কিট জেএসডি কে, এটা 1997 এর দিকে সান চালায়। তো সানের এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি আগে বলেছিলাম সান হলো ট্রু হার্ডওয়্যার মেকার। সফটওয়্যার বিজনেসে ওর কখনো তেমন ইন্টারেস্ট ছিল না। সো একটা কাজ করে, একটা স্ট্র্যাটেজি নাই যে আমরা সফটওয়্যার তৈরি করব না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা জাভা বা অন্য যা কিছু করি আমাদের হার্ডওয়্যারকে সাপোর্ট করা, মানে মানুষ যেন আমাদের হার্ডওয়্যার ইউজ করতে উৎসাহী হয়। তো কি করব আমরা, নিজেরা ওয়েব সার্ভার লিখবো না, আমরা করব কি, আমরা একটা স্পেসিফিকেশন তৈরি করে দিব, এবং এটার জন্য একটা রেফারেন্স ইমপ্লিমেন্টেশন হয়তো দিয়ে দিব। অন্যান্য ভেন্ডার, ইন্ডাস্ট্রিতে যারা বড় বড় ভেন্ডার, যাদের প্রচুর বিজনেস ক্লায়েন্ট আছে, নাম্বার 1 ইজ আইবিএম, তাদেরকে আমরা ইনভাইট করব, এই যে স্পেক হয়েছে ওদের সাথে মিলিয়ে স্পেক তৈরি করব, যে এটা একটা স্ট্যান্ডার্ড, আমি স্পেক বানিয়েছি, আমি স্ট্যান্ডার্ডটা তৈরি করতে সাহায্য করেছি, স্ট্যান্ডার্ডটা করে দিলাম ভাই, এখন তুমি তোমার কাস্টমারদেরকে এই স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্ট করে একটা ইমপ্লিমেন্টেশন দাও, একটা ওয়েব সার্ভার তৈরি করে দাও, এবং ওটাতে তোমার অ্যাডিশনাল ফিচার রাখো, কিন্তু ওই কমন এই সেট অফ ফিচার গুলো রাখবা, এই কমন এপিআই গুলো রাখবা, তাতে অ্যাডিশনাল ফিচার তুমি দিতে পারো। সেটা সান করতে পারে, বিয়া ওয়েব সিস্টেমস করতে পারে, অন্য অনেকে করতে পারে, এবং তারা করেছে। ইভেন মাইক্রোসফট চাইলে করতে পারতো, ওরা অবশ্যই এদিকে ইন্টারেস্টেড হয়নি মাইক্রোসফট তখন, বাট অনেক কোম্পানি ওর স্পেক নিয়ে ওই স্পেকের ইমপ্লিমেন্টেশন তৈরি করেছে। তো আমরা যারা সাধারণ মানুষ, বিজনেসই বলি, বিজনেসের বাইরে, আমাদের সুবিধা হলো কি, আমরা একটা স্ট্যান্ডার্ড পেয়েছি, এবং এই স্ট্যান্ডার্ডে মাল্টিপল ভেন্ডার ইমপ্লিমেন্টেশন আছে। সো আমি যদি আজকে একটা
ওয়েব সার্ভার তৈরি করতে চাই, জাভা এনেবল ওয়েব সার্ভার যদি সিলেক্ট করতে চাই অ্যাজ এ বিজনেস, আমাকে সিঙ্গেল একটা ভেন্ডারের উপর ডিপেন্ড করতে হবে না। ফর এক্সাম্পল, যেমন আমি যদি ডটনেট ওয়ার্ল্ডে থাকি, আমার কিন্তু অপশন তেমন নাই। আমি যদি বিজনেস প্রোগ্রামিং করতে চাই, ওই মাইক্রোসফট সিঙ্গেল ভেন্ডার আই হ্যাভ। এখন সিঙ্গেল ভেন্ডার মানে একটা বিজনেস যখন একটা সফটওয়্যার অ্যাকোয়ার করে বা একটা সফটওয়্যার নেয়, যে কোনো বিজনেস, ছোট বিজনেস বলেন বড় বিজনেসের চিন্তা আরো বেশি, যে আমি আর একটা কোম্পানির সফটওয়্যার নিচ্ছি, যেই কোম্পানির সফটওয়্যারটা নিচ্ছি ওই কোম্পানির সম্পর্কে কিছু আমার কনসার্ন আছে, যে কোম্পানিটা যদি খুব ছোট পিচ্চি হয়, আমাকে সফটওয়্যার দিল, আমি একটা সফটওয়্যারের উপর অনেক কিছু বিল করলাম, তারপর কোম্পানি উঠে গেল, তখন কি হবে? তো তখন তো আর আমি ফার্দার সাপোর্ট পাবো না। আর একটা হচ্ছে, আমি যদি একটা কোম্পানি থেকে সবকিছু নেই, পরে নেগোসিয়েশন বিভিন্ন, ওই কোম্পানি ইচ্ছা মতো হয়তো প্রাইস বাড়ালো, আমি ওই সফটওয়্যারের উপর বেশ কিছু বিল্ড করার পরে সে প্রাইস বাড়িয়ে দিল, কারণ ফ্রি মার্কেট, যে কোনো কেউ যে কোনো সময় প্রাইস বাড়াতে পারে। প্রাইস বাড়িয়ে দিলে কি হবে? আমি যদি এক ভেন্ডারের থেকে নিই, ভেন্ডার যখন খুশি প্রাইস বাড়াবে। And আমি যদি অনেক কিছু বিল্ড আপ করে অনেক ইনভেস্ট করে ফেলি, 5 বছর 10 বছরের সফটওয়্যার তৈরি করে ফেলি এটাতে, আমি তো সরতে পারবো না। তখন আমার বেঁচে থাকার জন্য ও যা প্রাইস চায়, মানে 100 টাকার জিনিস যদি 1000 টাকাও চায়, আমাকে দিতে হবে, নাইলে আমি ডেড। তো এই জন্য কোম্পানিরা সবসময় যখন ভেন্ডারের থেকে কিনতে চায়, যে কোনো একটা জিনিস, নট অনলি সফটওয়্যার, অন্য যে কোনো পার্টস, ওরা মাল্টিপল ভেন্ডারের সাথে রাখে, যে এক ভেন্ডার দাম বাড়ায় দিলে আরেক ভেন্ডারকে বলবে, এবং এই ভেন্ডারের কথা বলে ওকে চাপ দিবে, এটাকে বলে ওকে চাপ দিবে, যেন কস্ট মিনিমাইজ করতে পারে। তো জাভায় কিন্তু এই জিনিসটা করতে পারছে সান। সান করছে যে স্পেক দিয়েছে, মাল্টিপল ভেন্ডার করতে পেরেছে, এবং যারা বাই করছে, যে ওয়েব সার্ভার গুলো বাই করছে বা সফটওয়্যার গুলো বাই করছে, তারা যেহেতু মাল্টিপল ভেন্ডার পাচ্ছে, এটা বিজনেসের জন্য খুবই অ্যাট্রাক্টিভ। যে কারণে আসলে জাভা বিজনেস ওয়ার্ল্ডে খুব ভালো স্ট্যান্ডিং খুব তাড়াতাড়ি নিতে পেরেছে, যেটা মাইক্রোসফট পারে নাই। ওরা অবশ্য শুরুর দিকে সার্ভার সাইডে ওরকম ফোকাসও দেয়নি, বাট দিলেও পারতো না, এখনো যেমন দিচ্ছে, বেশ কষ্ট হচ্ছে ওদের ইয়ে আসতে, মানে জাভার লেভেলে নিয়ে আসতে। আচ্ছা, তো আমরা দেখলাম 1997-এ আমরা যদি ইয়ে করি, জাভা সার্ভলেট ডেভেলপমেন্ট কিট করেছে, যেটা দিয়ে আমরা বেসিক্যালি সার্ভলেট স্পেসিফিকেশন তৈরি করেছে। আচ্ছা, এই সময়ের দিকে আরো একটা কাজ হচ্ছিল, এটা খুব ইন্টারেস্টিং, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং নতুন কোনো কনসেপ্ট না, বেশ পুরনো কনসেপ্ট। বাট আগে হতো যে জটিল জটিল জায়গায় হতো, জটিল জটিল সফটওয়্যার ইউজ করে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং মানুষ করতো, এবং বড় বড় মেশিন, আইবিএম এর মেশিন এবং ওগুলোর মেশিন, ওগুলোতে বিল্ট ইন কিছু সাপোর্ট আছে। কিন্তু পিসি সার্ভার যেগুলো, আমার পিসি সার্ভার গুলো সস্তা, অনেক ক্লোন পিসি সার্ভার আছে, বেশ সস্তা বাংলাদেশের জন্য। আর আপনি যদি বাইরের কথা বলেন, ইউএস এর কথা বলেন, আমাদের পিসি সার্ভার মানে হচ্ছে ইন্টেলের সার্ভারের কথা বলছি, ইন্টেলের মানে পিসি গ্রেডের সার্ভারের কথা বলছি। আমি ওই 2000 early 2000 এর লিঙ্গো ইউজ করছি, এখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে। এনিওয়ে, সো ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং আছে, আমার অনেকগুলো সস্তা সার্ভার আছে, আমি এতে আমার যে কম্পিউটিং, আমার যে প্রসেসিং, আমি ডিস্ট্রিবিউট করতে চাই। আচ্ছা, একটা তো এখন আমরা যেমন করি ক্লাস্টারিং করি, যে একই টাইপের সফটওয়্যার, যেমন ডাটাবেস ওয়েব সার্ভার, একই ওয়েব সার্ভার আমি 4টা মেশিনে চালাচ্ছি, সামনে লোড ব্যালেন্সার আছে, এটা করছে, ওটা সিম্পল একটা ডিস্ট্রিবিউটেড। বাট প্রপার ডিস্ট্রিবিউটেড বা অনেক সময় যেটা প্রয়োজন হয় বিজনেসে, যে আমার একটা মেশিন কম্পিউটার নেটওয়ার্ক আছে, একটা দুইটা 16টা শখানেক হয়তো কম্পিউটার আছে, শখানেক আমি বলবো না, মানে আমরা এই যে রেঞ্জে চিন্তা করছি সেটা মনে করেন লাইক ডজন খানেক কম্পিউটার আছে। এক একটা কম্পিউটার এক এক জিনিস প্রসেস করছে, কিন্তু প্রসেসিং গুলো কোঅর্ডিনেট করবো কি করে, মানে একটার সাথে একটা কথা বলবে কি করে। বা আমরা করতে পারি যে একটা কাজ আসলো, একটা ওয়েব রিকোয়েস্ট আসলো, এটার কিছু কাজ এই মেশিনে হবে, কিছু কাজ আরেক মেশিনে হবে, কিছু কাজ আরেক মেশিনে হবে, রেজাল্ট আমি পাঠাবো। এটা আমি খুব মানে খুব সিম্পল না, মানে একটা খুব কমন একটা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং ইউজ কেস বলছে। এটা কি করা যায়? জাভা কিছু করার আগে এখানে আসলে অন্যান্য কিছু কোম্পানি, যেমন মাইক্রোসফট, আইবিএম, ওরা মিলে একটা কাজ করছিল, নাম হচ্ছে কোরবা, CORBA। তো কোরবা নিয়ে আমি আসলে খুব বেশি বলছি না, যেহেতু আমি নিজে আসলে কোরবা যুগের পরের মানুষ, কোরবাটা যখন হয় তখন আমি ঠিক বিজনেস কম্পিউটিং এ নাই। আচ্ছা আচ্ছা, কোরবা দিয়ে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং করা যায়, এবং কোরবাটা আবার ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, যে আপনি একটা জাভা প্রোগ্রাম, একটা মাইক্রোসফটের প্রোগ্রাম, আর একটা আইবিএম এর প্রোগ্রাম, এরা কথা বলছে, এবং রিমোট প্রসিডিউর কলের জন্য ওদের আলাদা প্রোটোকল আছে। জাভা এই জিনিসটা ক্যাশ ইন করে, ঠিক আছে আমি কোরবার স্টাইলে একটা জিনিস করব, ওর নাম দেয় যে এন্টারপ্রাইজ জাভা বিন, প্রথম দিকে। এবং এন্টারপ্রাইজ জাভা বিন এখনো আছে, খুব ভালোভাবে আছে, সুন্দরভাবে আছে। তখন এটা ফর্ম চেঞ্জ হয়েছে, ইজেপি যখন প্রথম আসে, ইজেপি 1.0 1998 এর দিকে,
তখন বেসিক্যালি কনসেপ্টটা ছিল ইজেবি হচ্ছে বেসিক্যালি এন্টারপ্রাইজ জাভা বিন বলতে যে জিনিসটা বোঝায় যে একটা তখন যেটা বলতো যে এনটিটি বিন থাকে, এনটিটি বিনে ডাটা থাকে, কিছু ফাংশন থাকে, এনটিটি বিন গুলো একটা আরেকটাকে কল করতে পারে, মানে সরি একটা বিন থেকে আমি আরেকটা বিনের সার্ভিস ইউজ করতে পারি। এন্ড এনটিটি বিন ছাড়াও কিছু সেশন বিন বলে আরেকটা কনসেপ্টও আছে। বাট এনটিটি বিন গুলো আগে যেটা ছিল যে অ্যাটলিস্ট 1.0 তে, যেটা নিয়ে আসলে আমি খুব বেশি কাজ করিনি, জাস্ট পড়েছে, যেটা হচ্ছে এই এনটিটি বিন গুলো ছিল যে বেশ ভারী। এন্ড যেটা হতো সেটা হচ্ছে আমি এই ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর কাজটা এই বিন গুলো দিয়ে করতে পারি। কিভাবে? আমার একটা ক্লাস্টার থাকতে হবে, 4টা 8টা 10টা মেশিন থাকবে, সবগুলো মেশিনে আমার জাভা অ্যাপ্লিকেশন সার্ভার থাকবে। সেটা হয়তো বিইএ ওয়েব সিস্টেমস এর হতে পারে, এখন ওরাকল এর হতে পারে, আইবিএম এর হতে পারে। চাই যেমন আইবিএম ওয়েবস্ফিয়ার, 4টা মেশিন আইবিএম ওয়েবস্ফিয়ার চলছে, ওরা নিজেরা ক্লাস্টারে আছে। ক্লাস্টার সেটআপটা আমি প্রোগ্রামার করি নাই, ওটা যারা আইবিএম ওয়েবস্ফিয়ার অ্যাডমিন ওরা করে দিয়েছে। বাট ওয়ান্স ওরা করে দিয়েছে, আমি কিন্তু 4টা মেশিনের একটা ক্লাস্টার পেয়ে গেছি, এবং এইখানে আমি আমার বিন গুলো ডিপ্লয় করব। এন্ড বিন গুলো যে একটা মেশিনে থাকবে তা না, বিন গুলো ডিস্ট্রিবিউট হয়ে বিভিন্ন মেশিনে যেতে পারে। এবং এই যে অ্যাপ্লিকেশন সার্ভারের স্পেকটা সান তৈরি করে দিয়েছে, বিভিন্ন ভেন্ডর ইমপ্লিমেন্ট করেছে, ওরা কিন্তু এক একজন এক এক ভাবে করেছে। যে যত দামি ভেন্ডর সে তত বেশি ফিচার দিয়েছে। আইবিএম সবচেয়ে দামি ভেন্ডর সবসময় ছিল, ওর অনেক ফিচার ছিল বা এখনো আছে। সেটা হচ্ছে যে বিন গুলো ডিস্ট্রিবিউট করবে, মেশিনের লোড অনুযায়ী ডিস্ট্রিবিউট করতে পারে, অনেক কিছু ভাবে করতে পারে। এবং বেসিক্যালি একটা ওয়েব রিকোয়েস্ট আসলে আমি প্রসেস করলাম, এটা এক মেশিনে প্রসেস হবে তা না, অনেকগুলো মেশিন মিলিয়ে হয়তো প্রসেস হয়ে রেসপন্সটা যাচ্ছে। তো ওইটা কিন্তু ইজেবি এনেবল করেছে। এইটা কথা বলছি আমরা 97, 98, 99 এই সময়কার। তো চিন্তা করতে পারেন এখন থেকে 20 বছর আগের কথা। আচ্ছা, তো এটা পরে বলছি যে এখন আমরা এটা কিভাবে নতুন ভাবে রিডিসকভার করেছে। আচ্ছা, আরেকটা ওই বেসিক্যালি জাভা ওই সার্ভলেট স্পেসিফিকেশন বোঝাই যাচ্ছে এটা বিজনেস ইউজ হয়। সো এটা হচ্ছে আচ্ছা, ইজেবিটা আসলে একটা আমব্রেলা ইয়ার আন্ডারে, ওই স্পেকের আন্ডারে হয়েছে, যেটা হচ্ছে J2EE। জে টুটা এসেছে জাভা 1.2 ছিল তখন, যেহেতু ইটা এসেছে তখন জাভা প্ল্যাটফর্ম এন্টারপ্রাইজ এডিশন বা জাভা 2 প্ল্যাটফর্ম এন্টারপ্রাইজ এডিশন, এইভাবে J2EE নাম হয়েছে। এবং এই J2EE নামটাই অনেকদিন ছিল, পরে একসময় 2009 বা সামথিং এর দিকে এই যে টুটা ড্রপ করে JEE হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সো J2EE আপনার 99 এ এসেছে। তারপর বাট J2EE যেহেতু ইজেবির ওখানে ইজেবির 1.0 ছিল, তো 1.0 তে ডিস্ট্রিবিউট কম্পিউটিং করা যেত, বেশ ভারী ছিল, বাট ওটা অতটা পপুলার হয় নাই, কারণ এটা বেশ ভারী ছিল। ভারী ছিল এই কারণে যে এই বিন গুলো সব সময় রিমোট কল করতো, ইভেন এক মেশিনে থাকলে ওরা আরএমআই দিয়ে একজন আরেকজনকে কল করতো। তো আরএমআই রিমোট মেথড ইনভোকেশন, বুঝতে পারছেন যে একই জেভিএম আছে বাট আরএমআই দিয়ে কল করছে। সো এটা তখনকার মেশিনের জন্য 2000 এর মেশিনের জন্য অনেক কম্পিউটিং প্রসেস নষ্ট হইতো, জাস্ট আরএমআই মানে বাইনারি কে ওই আরএমআই তে ইয়ে নিয়ে সিরিয়ালাইজ করে ওইসে আরেকটা বিনে দেওয়ার জন্য। তো এটা পারফরম্যান্স পেনাল্টির জন্য এটা পপুলারিটি বেশি পায়নি। কিন্তু 2001 এ ইজেবি 2.0 তে এসে একটা কনসেপ্ট এনেছে সান, সেটা হচ্ছে এই লোকাল ইন্টারফেসেস। এর মানে হচ্ছে দুইটা বিন যদি একই মেশিনে থাকে, দুইটা ইজেবি যদি একই মেশিনে থাকে, ওরা আরএমআই দিয়ে কল করে না, একই মেশিনে একই জেভিএম এ থাকে, ওরা ডাইরেক্ট ফাংশন কল করে। বাট একটা ইজেবি যদি একটা জেভিএম এ থাকে, আরেকটা ইজেবি যদি আরেকটা মেশিনে জেভিএম এ থাকে, তখন আবার আরএমআই দিয়ে কল করতে পারে। সো আপনি সুবিধা মতো কখনো লোকাল ইন্টারফেস দিয়ে, কখনো রিমোট ইন্টারফেস দিয়ে কল করবেন। সো ডিস্ট্রিবিউটেড প্লাস লোকালাইজ দুই কম্পিউটিং এ খুব সহজে করা যাচ্ছে। এন্ড লোকালি যখন করতেছি তখন আমার কোনো পারফরম্যান্স পেনাল্টি নাই। সো তখন থেকে এটা বেশ পপুলার হয়েছে। আচ্ছা, তো তখন মোটামুটি এবং আমি অ্যাটলিস্ট ইজেবি 2.0 2.1 থেকে পরিচিত, এর সাথে 1.0 নিয়ে কাজ করতে হয়নি। আচ্ছা, তো এটা কিন্তু একটা বড় একটা গ্রাউন্ড ব্রেক করেছে সান, যে ম্যাস পিপলের জন্য খুব সহজে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এনেবল করে দিয়েছে ইজেবি দিয়ে। আচ্ছা, বাট একটু কাহিনী ছিল, এটা সে সময়ের কথা। ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এ সহজ করে দিয়েছে, আমরা করতে পারি, কিন্তু এটার জন্য অনেক এক্সএমএল লিখতে হইতো।
একটা ইজেবি খেয়াল আছে, একটা ইজেবি যদি আমি তৈরি করি, একটা এন্টারপ্রাইজ জাভা বিন যদি তৈরি করি, এটা যেন 6টা ফাইল লিখতে হইতো। খুবই বয়লার প্লেট, মানে এক্সট্রিম পরিমাণ বয়লার প্লেট কোড ছিল। তারপরও যদি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং করতে চাই, আমরা লাইক উই বাইট দ্য বুলেট এন্ড উই ইউজ টু ডু ইট। আচ্ছা, তো এইটা করতে গিয়ে অ্যাকচুয়ালি ওই স্প্রিং এর সবাই পরিচিত স্প্রিং এর সাথে 1 নম্বর, বাট তার আগে আরেকটা জিনিস এসেছিল স্প্রিং এর আগে, এইটা খুব কম লোকই আছে। আমার আগে আশিক ইয়ে করে গেল, আশিক আমাদের থেরাপি ছিল একদম শুরুতে, ও প্রবাবলি এক্স চকলেটের কথা খেয়াল আছে, আমার সাথে কাজ করেছে, মোস্ট প্রবাবলি খেয়াল আছে। আচ্ছা, এক্স চকলেট হলো বেসিক্যালি, তখন জাভাতে অ্যানোটেশন ছিল না, এখন যেরকম আমরা ঠাস ঠাস করে অ্যানোটেশন দেই, অ্যানোটেশন ছিল না, কিন্তু জাভা ডক ছিল। ইন্টারেস্টিং, জাভাতে এই যে জাভায় ডকুমেন্টেশন লেখার জিনিসটা, স্ট্যান্ডার্ড ওয়েতে ডকুমেন্টেশন লেখার জিনিসটা এখন শুরু থেকেই ছিল জাভা ডক অলমোস্ট। আচ্ছা, তো জাভা ডকের ভিতরে ওই অ্যানোটেশনের স্টাইলে আমরা কিছু জিনিস লিখতে পারতাম। প্রথমে ছিল এই ডক লেখার জন্য, যেমন অথরকে, এই ফাইলটার অথরকে, এটার জন্য অ্যাট অথর এটা লিখতাম, কোন ভার্সন থেকে আসছে অ্যাক্সিন্স, এখনো আছে, সেখনো ছিল। বাট কিছু কাস্টম, এটাকে ডকলেট বলতো, কিছু কাস্টম ডকলেট লেখা যায়। এবং জাভা ডকের মধ্যে একটা কিছু ব্যবস্থা আছে, কাস্টম ডকলেট প্রসেস করা যায়। তো কিছু মানুষ চিন্তা করলো যে ওই খুব বয়লার প্লেট কোড লিখতে হয়, তো ওরা এরকম কিছু ডকলেট নিয়ে আসলো, যে আপনি ইজেবিটার একটা ফাইল লিখবেন, 6টা ফাইল লিখবেন, একটা লিখবেন, কিন্তু ওই কমেন্টের মধ্যে ডকলেট দিয়ে কিছু কিছু ইনফরমেশন দিয়ে দিলে ওই এক্স ডকলেট প্রসেসর দিয়ে চালালে সে বাকি 5টা ফাইল জেনারেট করে দেয়। এন্ড 5টা ফাইল এতই বয়লার প্লেট যে জেনারেট করা যায়, আপনি একটা ফাইল লিখতে মোটামুটি বাকি 5টা জেনারেট করা যায়, একটু হয়তো মাঝে মাঝে ক্লিক করতে হয়। তো দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। আচ্ছা, এটা তো জাস্ট একটা বললাম যে এক মানে একটা প্রবলেম ছিল। আরো বেশ প্রবলেম ছিল, অ্যাপ্লিকেশন সার্ভার গুলো অনেক হেভি ছিল, বেশ হেভি ছিল। আর ইজেবি সিম্যান্টিক্স শিক্ষা কাজ করে একটু কঠিনই ছিল। তো এই সময় 2003 এর দিকে এই রড জনসন, আরেকজন আমার খেয়াল আছে জর্গান হলার, এই দুইজন একটা বই লিখেন, বেসিক্যালি জাভা এন্টারপ্রাইজ প্যাটার্নস, খুব সুন্দর বই লেখেন। এবং তারপরে বইয়ের উপর বেস করে ওনার একটা ফ্রেমওয়ার্ক লেখেন, স্প্রিং ফ্রেমওয়ার্ক 2003। শুরু থেকে খুবই অপ্রচলিত ছিল, বাট আমরা লাকি ছিলাম থেরাপি, আমরা 2004 এর দিকে, আমি প্রথম যখন এটা দেখি ওই স্প্রিং ফ্রেমওয়ার্কের বেসিক্যালি ডেসক্রিপশনটা পড়ি, তখন জাস্ট ক্লিক করে যে দিস ইজ দ্য রাইট থিং, মানে দিস ইজ সো রাইট এন্ড দে ডিড এ ওয়ান্ডারফুল জব। স্প্রিং ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে বেসিক্যালি জেই এর কমপ্লেক্সিটি টেম করার জন্য। ওর জন্য বলছি যে জেই ওয়াজ এ বিস্ট, এই বিস্টটাকে টেম করার জন্য স্প্রিং ফ্রেমওয়ার্ক অলমোস্ট লেখা হয়েছে। অরিজিনাল উদ্দেশ্য স্প্রিং ফ্রেমওয়ার্কের J2E ইজেবি কে টেম করা, মানে এটা ইজি করে দেওয়া অনেক কিছু। আচ্ছা, তারপরে সাথে সাথে মোটামুটি যেতে অনেক কাজ ইজেবি ছাড়াও করা যায় স্প্রিং ফ্রেমওয়ার্ক দিয়ে, এবং এটা বেশ ভালো পপুলারিটি পাওয়া শুরু করেছে, যেহেতু মাচ ইজিয়ার ছিল কম্পেয়ার টু ইজেবি। এবং আরেকটা বড় জিনিস, সেটা জন্য অ্যাপ্লিকেশন সার্ভার লাগতো না স্প্রিং ফ্রেমওয়ার্ক এর জন্য। অ্যাপ্লিকেশন সার্ভার গুলো এক্সপেন্সিভ ছিল, ডেফিনেটলি ভালো অ্যাপ্লিকেশন সার্ভার গুলো ওপেন সোর্স ছিল, বাট পারফরমেন্স ইস্যুস এন্ড ফিচারের কমতি ছিল, এই জন্য ওই জন্য স্প্রিং ফ্রেমওয়ার্কটা অনেক ইয়ে পায়। আচ্ছা, একসময় 2006 এর পরে স্প্রিং ফ্রেমওয়ার্ক এক্সএমএল ছিল বাই দ্য ওয়ে, বাট অনেক কম লিখতে হইতো ইয়ার তুলনায়, যে এর তুলনায়। একসময় যে অ্যানোটেশন আসলো জাভাতে, এবং স্প্রিং ফ্রেমওয়ার্ক অ্যানোটেশন ইউজ করা শুরু করলো, এবং স্প্রিং ফ্রেমওয়ার্ক 3 অনেক পরে এসেছে 2009, ওটা পুরোপুরি অ্যানোটেশন দিয়ে আরো অনেক কিছু ইউজ করে। অ্যাকচুয়ালি 2009 থেকেই শুধু অ্যানোটেশন না, অ্যানোটেশন আরো আগে থেকে ইউজ হয়, স্প্রিং এর 2x থেকে ইউজ হয়, বাট স্প্রিং 3 তে মোটামুটি একেবারে লাইক ইনগ্রেইনড হয়েছে। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং কাজ হয় আমার মনে হয়, যে 2003 থেকে 2009 এর মধ্যে স্প্রিং ফ্রেমওয়ার্কের পপুলারিটি বাড়ছিল, আর ওইদিকে জেইই বা J2EE এই জটিলতার জন্য মানুষ ইউজ করছিল না, অনেক কম ইউজ করছিল, যদিও ওটাতে কিছু কিছু জিনিস আছে যেটা স্প্রিং ফ্রেমওয়ার্কে নেই। সো এন্টারপ্রাইজে স্টিল জেইই ইউজ হয়, এবং স্প্রিং ফ্রেমওয়ার্ক আমরা প্রায় আবার মিক্স করে ইউজ করি, জেইই এর সাথে মিক্স করে ইউজ করি। বাট একটা জিনিস হয়, অনেকদিন ল্যাঙ্গুয়েজ করার পরে আমার মনে হয় সান বা অন্যরা সবাই ইয়ে করে যে এই জেইই হ্যাজ বিকাম টু কমপ্লেক্স, এন্ড স্প্রিং ফ্রেমওয়ার্কের সাথে আরেকটা জিনিসও আসে, হাইবারনেট। এটা স্প্রিং ফ্রেমওয়ার্কের সাথে কোনোভাবে ইয়ে না, হাইবারনেট ইজ এ সেপারেট প্রজেক্ট, গাভার্ন কিং বলে একজন ওপেন সোর্স একটা প্রজেক্ট তৈরি করে। আর যেটা হচ্ছে ওই সময় একটা চল ছিল, এখনো আছে অ্যাকচুয়ালি, ওই সময় খুব বেশি চল ছিল, এক এক সময় একটা জিনিস খুব ইয়েতে আসে, খুব পপুলারিটিতে আসে, সেটা হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং।
অবজেক্ট রিলেশনাল ম্যাপিং জিনিসটা কি? বেসিক্যালি আমরা জাভাতে, জাভা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড, সো আমরা অবজেক্ট আকারে জিনিস চিন্তা করার চেষ্টা করি, কিন্তু ডাটাবেস হলো এসকিউএল ডাটাবেস। এসকিউএল ডাটাবেস অবজেক্ট নেই, এটা হলো রিলেশনাল ডাটাবেস, যে এসকিউএল টেবল আছে, কিন্তু আবার এই অবজেক্টকে যখন পারসিস্ট করতে হয়, আমি যে ডাটাবেসে পারসিস্ট করতে, এসকিউএল ডাটাবেস পারসিস্ট করতে, কারণ ওটার কিছু সুবিধা আছে। তো হ্যাঁ, জেডিবিসি আছে, আমি জেডিবিসি কোয়েরি করতে পারি, কিন্তু সবসময় একটা মেন্টাল একটা ট্রান্সলেশন হয়, অবজেক্ট থেকে এসকিউএল এ সবসময় একটা ট্রান্সলেট করতে হয়। এটাকে ইজি করে দেওয়ার জন্য এক ধরনের ফ্রেমওয়ার্ক ওই সময় বেশ পপুলার হয়, 2004-5 থেকে 4 থেকে শুরু হয় মোটামুটি, ওআরএম, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। আচ্ছা, সো এই জিনিসটা আসলে ইজি করতো, এই ওআরএম তখন বলে নাই, বা নামটা মনে হয় তখন দেওয়া হয় নাই। ইজেবির যে এন্টিটি বিন গুলো, এগুলো পারসিস্ট করে, পারসিস্ট করানো যায় এবং পারসিস্ট করে এসকিউএল ডাটাবেসে। এবং এটার জন্য সান যেটা করেছে, বা সান বা জিসিপি যেটা করেছে, ইজেবি কিউএল বলে একটা জিনিস আছে, ইজেবি কোয়েরি করা যায়, ইজেবির এন্টিটি বিন গুলো কোয়েরি করা যায়, প্রত্যেকটা এন্টিটি বিন আসলে একটা টেবলে সেভ হয়। আচ্ছা, তো যদিও তখন ওআরএম নামটা আসে নাই, কিন্তু ইজেবি যে অনেক এক্সপেন্সিভ, অনেক কি বলে, অনেক পরিশ্রম ওটা ইয়ে করা, ওটা নিয়ে কাজ করা, তখন হাইবারনেটে বেশি জনপ্রিয় হয় ওআরএম হিসেবে। আচ্ছা, তো জাভা ওয়ার্ল্ড আসলে যে দেখলো যে স্প্রিং ফ্রেমওয়ার্ক ইজ এ ভেরি নাইস ইনোভেশন, কাজ অনেক কমিয়ে দিয়েছে। আবার ওদিকে হাইবারনেট একটা কাজ করছে, যেটা ইজেবি এন্টিটি বিন এর লাইক কম্পিটিটর, কিন্তু ইন এ মাচ সিম্পলার ওয়ে, ইন এ মাচ বেটার ওয়ে। সো এই জিনিসটা খুব কম, মানে এটা আমরা কৃতিত্ব দিতেই হবে সানকে, জেসিপি প্রসেসকে, যে ওরা এটা রিয়ালাইজ করে পুরো জিনিসটা চেঞ্জ করেছে। চেঞ্জ করে ইজেবি 3.0 হয়েছে 2006 এর দিকে, ফাইনাল মানে পাবলিক রিলিজ হয়েছে। তার আগে থেকে তো অ্যাকচুয়ালি মানুষ বিটা কাজ করছে। সো ওই ইজেবি 3.0 ইজ কমপ্লিট ওভারহল অফ ইজেবি। কমপ্লিট ওভার এমনই যে স্প্রিং, পুরোপুরি স্প্রিং ফ্রেমওয়ার্ক থেকে সবকিছু নিয়ে এসে মানে পুরো রিবর্ন হয়েছে, এবং এনটিটি বিন ফেলেই দিয়েছে। হ্যাঁ, ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি আছে একটা অ্যাপ্লিকেশন সার্ভারে, যেগুলো কমার্শিয়াল অ্যাপ্লিকেশন সার্ভারগুলোতে স্টিল ইজেবি 2.0 2.1 এর এনটিটি বিন ইউজ করা যায়, বাট নতুন ইজেবি 3.0 তে এনটিটি বিন বলে কিছু নাই। ওটা রিপ্লেস হয়েছে জেপিএ দিয়ে, যেটা হচ্ছে ওআরএম যেগুলো ছিল ওটার ফর্মালাইজ স্পেক এর নাম, জাভা পারসিস্টেন্স আর্কিটেকচার দিয়ে, which is like very nice overhaul. And basically আমরা বলতে পারি যে স্প্রিং আর হাইবারনেটে যত ভালো কিছু জিনিস ছিল ওইটা ইয়েতে চলে এসেছে, এবং বেশিরভাগ জেপি ইমপ্লিমেন্টেশন বা মোস্ট পপুলার জেপি ইমপ্লিমেন্টেশন হলো হাইবারনেট। আচ্ছা, তো এখন একটু আমরা যদি বলি কারেন্ট ইয়েতে চলে আসি, যে ইজেপি গুলোর এখন কি অবস্থা, যে ইজেপি 3.1 3.2 আছে। আমি খুব সিম্পল বলি, যারা জানে তো মানে মানে যে প্রোগ্রামার তো অবশ্যই জানে, বাট একদম যারা জুনিয়র প্রোগ্রামার, ইজেবি হচ্ছে এন্টারপ্রাইজ জাভা বিন, এবং কয়েক টাইপের ইজেবি আছে। একটা টাইপ হচ্ছে সেশন বিন, স্টেটলেস এন্ড স্টেটফুল সেশন বিন, সিঙ্গলটন, ওটাও অ্যাকচুয়ালি সেশন বিনের মতো, আর মেসেজ ড্রিভেন বিন। আচ্ছা, এই অনেকেই স্প্রিং জানে, এখন হয়তো ইজেবি জানে, যারা স্প্রিং জানে ইজেবি সম্পর্কে একটু কম জানেন, তাদের জন্য এই যে স্টেটলেস সেশন বিনটা হচ্ছে অনেকটা স্প্রিং এর, আমরা যে সার্ভিস বিন গুলো তৈরি করি, স্টেটলেস সার্ভিস বিন আকারে ইউজ করা যায়। আবার ওইটার সমকক্ষ বলতে পারেন যে স্টেটলেস সেশন বিন গুলো। স্টেটফুল সেশন বিন হচ্ছে এমন একটা, যেটা স্প্রিং এর নাই আসলে, এটার ইকুইভ্যালেন্ট কিছু পার্টিকুলার কাজ ওটা দিয়ে আমরা করি। আর সিঙ্গলটন ওইটার আরেকটা ভেরিয়েশন। কিছু জিনিস আছে যেমন ইজেবি গুলোতে, ইজেবি পুরো ইয়েতে কনকারেন্সি সাপোর্টটা বিল্ট ইন, খুবই সুন্দরভাবে কনকারেন্সি সাপোর্ট আছে। জাভাতে আমরা বলছিলাম যে একদম শুরু থেকে থ্রেড আছে, থ্রেড হয়তো আমরা প্যারালাল প্রসেসিং করতে পারি, কিন্তু যারাই থ্রেড দিয়ে প্যারালাল প্রসেসিং করেছি আমরা সবাই জানি যে প্যারালাল প্রসেসিং এর অনেক আবার গর্ত আছে, অনেক গর্ত আছে, যে গর্তে আমরা পড়ে যাই। এটা হচ্ছে একটা বড় গর্ত হচ্ছে কনকারেন্টলি ডাটা অ্যাক্সেস করা, যে দুইটা থ্রেড আছে একই ডাটা অ্যাক্সেস করতে গেলে, একই ডাটা যদি রিড করতে যায় সমস্যা নেই, কিন্তু একটা থ্রেড যদি ডাটা রাইট করে তাহলে আরেকজনের রাইটের সমস্যা, রিডের সমস্যা। তো এইটার জন্য যে জাভাতে কনকারেন্সি কন্ট্রোল একদম শুরু থেকে আছে, জাভাতে আমরা সিনক্রোনাইজ ব্লক ইউজ করি, টাইপের জিনিস ইউজ করি, ভলাটাইল বলে একটা জিনিস আছে মাঝে মাঝে ইউজ করি আমরা। আচ্ছা, কিন্তু এটা কঠিন, এটা প্রায় আমরা ভুলে যাই অলমোস্ট। এখানে যারা জাভা প্রোগ্রামার আছেন, সিনিয়র মানে জুনিয়রও তো অবশ্যই, সিনিয়রও যারা আছেন, আমরা সবাই যেমন এইচটিটিপি সেশন ইউজ করি, সেশন থেকে যখন কিছু অ্যাক্সেস করি আমরা, ওটা কিন্তু থ্রেড সেফ না। সেশন থেকে যখনই অ্যাক্সেস করি, উই আর সাপোজ টু ডু ইট ইন এ সিনক্রোনাইজড ব্লক,
বাট আমরা করি না, পরিশ্রম সেশন থেকে প্রায় অ্যাক্সেস করি, এতবার সিনক্রোনাইজ ব্লকে ঢুকলে মানে মাথা খারাপ হয়ে যায়, so আমরা করি না। এবং মাঝে মধ্যে ঝামেলা হয়, মাঝে মধ্যে ঝামেলা ধরা পড়ে, তখন ঝামেলা টামেলা হওয়ার পরে, বাঘ হওয়ার পরে, তারপরে আমরা কানে টান খেয়ে ওখানে হয়তো সিনক্রোনাইজ ব্লক লাগে। সো এখন দেখেন বর্তমান অন্যান্য যেটা জাভার অল্টারনেটিভ না বা অন্যান্য ইয়েতে, যেমন জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট বললে কারণ আমি দুইটাই এখন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার, লাস্ট টকে জাভাস্ক্রিপ্টের খুব বদনাম গিয়েছিলাম, তারপর থেকে অনেক প্রজেক্ট জাভাস্ক্রিপ্টে করেছি বাই দ্য ওয়ে। তো এখন দুইটাই করি আমরা। আমার কোম্পানি বাই দ্য ওয়ে ডাইনামিক সলিউশন ইনোভেটরস টিএসআই, অলমোস্ট সবাই ওখানে জাভা প্রোগ্রামার, 100-র মতো প্রোগ্রামার আছে। তো আমাদের মেজর প্রজেক্ট সবই জাভাতে, নতুন নতুন কিছু প্রজেক্ট, ছোট স্কেলের প্রজেক্ট বা মাঝারি স্কেলের প্রজেক্ট, ওগুলা জাভাস্ক্রিপ্টে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের ওয়ান অফ দ্য ভার্চুস যেটা এক্সপ্লোর করা হয়, যে জাভাস্ক্রিপ্ট বা নোড দিয়ে যখন আমরা কাজ করি, জাভাস্ক্রিপ্ট পার্টটা অ্যাটলিস্ট, জাভাস্ক্রিপ্টের কোডটা সিঙ্গেল থ্রেডেড, তাতে কনকারেন্সি ইস্যু আর থাকে না, মানে কোনো কনকারেন্সি রিলেটেড বাগ হওয়ার সম্ভাবনা নেই, which is true। আচ্ছা, তো এটা আসলে জাভার জন্য ট্রু। আপনি যদি ইজেবিতে করেন, যেমন স্টেটলেস সেশন বিন গুলো আছে কনকারেন্ট সেভ, আমরা খুব সময় বেশি নাই, যেটা বলতে পারি যে স্টেটলেস সেশন পিন এর একটা মেথড যদি একটা থ্রেড কল করে, অন্যান্য থ্রেড আর ওই ইনস্ট্যান্স অ্যাক্সেস করে না, ও এটার একটা কপি অ্যাক্সেস করে, যদি কনকারেন্ট রিকোয়েস্ট হয় একটা কপি অ্যাক্সেস করে। সো স্টেটলেস সেশন পিন এর ভিতর যে কাজ করছি, মোটামুটি স্পেশালাইজ কেস না হলে বা আমরা এক্সটার্নাল কোনো অ্যাক্সেস না করলে থ্রেড সেফটি এভাবে দিচ্ছে জাভা, খুব সুন্দরভাবে দিচ্ছে। স্টেটফুল সেশন পিনেও যেহেতু স্টেটফুল সেশন পিন গুলো আবার একই পিনকে মাল্টিপল থ্রেড অ্যাক্সেস করতে পারে এট এ টাইম, কিন্তু ওটাতে আবার লকিং সিম্যান্টিক্স আছে, একদম ডিফল্টলি লকিং সিম্যান্টিক্স আছে, যে একটা কি বলে, একটা থ্রেড যদি এটার কোন একটা মেথড কল করে, আর একটা থ্রেড ওয়েট করবে, এরকম আছে যতক্ষণ না এ বের হয়ে যায়। সিঙ্গলটন ওরকম, ওখানে আবার রিড রাইট লকের সিস্টেম আছে। আর মেসেজ ড্রিভেন পিন হচ্ছে মেসেজ কি ইউজ করার জন্য খুব ইজি একটা সিস্টেম। আচ্ছা, সো বেশ কিছু জিনিস, সুন্দর জিনিস আসলে ইজেবিতে বিল্ট ইন আছে। আচ্ছা, তো আমি এই আমার লাস্ট পার্টটা করতে চাই, জাভা একদম শুরু থেকে এবং এখনো জাভা এই বিজনেস প্রোগ্রামিং বলতে, আচ্ছা প্রোগ্রামিং বলতে বিশাল, আসলে সফটওয়্যার বলতে বিশাল। আমরা আইওটি প্রোগ্রামিং, আমরা খুব ছোট ডিভাইসের জন্য প্রোগ্রামিং করি, আমরা আবার কি বলে হার্ডওয়্যারের জন্য প্রোগ্রামিং করি, আবার আরেকটা বড় একটা ওয়ার্ল্ড অফ প্রোগ্রামিং আছে যেটা হলো এন্টারপ্রাইজ প্রোগ্রামিং বা বিজনেস প্রোগ্রামিং, মানে একটা বিজনেস প্রসেসকে আমি অটোমেট করতেছি, ওই জিনিসটা করতেছি। জাভা এখনো ট্রুলি এই সেক্টরে কিং, এবং এই সেক্টরে সবসময় সে ট্রেল ব্লেজার হিসেবে কাজ করে এসেছে। কিভাবে একটু চিন্তা করে, ইভেন যারা মানে খুব সিনিয়র প্রোগ্রামার, আমি এই টকের সময় চিন্তা করতেছি যে আসলে আমরা একটা কথা আছে না যে ওই এটা আবার ধর্ম শিখতে হবে না যদি বলি ওল্ড ওয়াইন ইন নিউ বটল, এটা আমাদের টেকনোলজি ওয়ার্ল্ডে খুব ইউজ হয়, মানে অন্য জায়গাতেও হয়, বাট টেকনোলজিতে একই জিনিস, পুরোনো জিনিস আমরা ঘুরে ঘুরে আসে, বাট অন্য ফ্লেভারে আসে। আচ্ছা, একটু যদি চিন্তা করেন আপনারা, এই দেখেন আমরা এখন আজকাল বা কয়েক বছর ধরে আমরা মাইক্রো সার্ভিস বলতে বলতে আমরা মানে বেশ এত হাইপ হয়েছে মাইক্রো সার্ভিসের, টু মেনি হাইপ। এখন আসলে উল্টা দিকে হচ্ছে, অনেকেই রিয়েলাইজ করছে যে টু মেনি মাইক্রো সার্ভিসেস আর অ্যাকচুয়ালি ব্যাড এন্ড মনোলিথিকস ওয়্যার গুড, এন্ড মানে এখন একটা মিক্সের মধ্যে আছে অ্যাকচুয়ালি, মানে টু মাচ হাইপটা, ওই হাইপের টপটা, মানে হাইপের লাইক পিকটা আমরা অতিক্রম করে এসেছি মাইক্রো সার্ভিসে। মাইক্রো সার্ভিসের কনসেপ্টটা কি, যে আপনার ছোট ছোট সার্ভিস লিখবেন এবং এগুলো বিভিন্ন মেশিনে ডিস্ট্রিবিউট করা থাকবে, একটা সার্ভিস আরেকটা সার্ভিসকে ইউজ করবে, রেস্টফুল এপিআই হতে পারে, অন্য টাইপের হতে পারে, মোস্টলি রেস্টফুল এপিআই ইউজ করে, যে একটা ওয়েব রিকোয়েস্ট আসলো, আপনি একটা মাইক্রো সার্ভিস কল করলেন, এ হয়তো আরো 2-3টা মাইক্রো সার্ভিসে কল করলো, আলটিমেটলি বা আপনার ওই ওয়েব কন্ট্রোলার থেকে কয়েকটা মাইক্রো সার্ভিস কল করে রিজলভ করে কম্বাইন করে আপনি ইউজারকে পাঠালেন। এই তো কনসেপ্ট, মানে বেসিক্যালি আমরা চাচ্ছি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, ঠিক না? এই ইজেবি তো এটা 1999 থেকে করছে, এবং ইজেবি গুলা মাইক্রো সার্ভিসের একটা বড় সমস্যা, আমরা অনেক সময় মাইক্রো সার্ভিসকে বড় করে ফেলি, মানে বড় বড় সার্ভিস হয়, কিন্তু ইজেবি গুলো এক একটা বিন যদি চিন্তা করেন, একটা স্টেটলেস সেশন বিন একটা মাইক্রো সার্ভিস, এইভাবে বলা হয় না কখনো, বাট একটু চিন্তা করেন একটা স্টেটলেস সেশন বিনকে, যারা জানেন স্টেটলেস সেশন বিন কি, আর একটু যারা আইডিয়া পেয়েছেন, ওর সাথে মাইক্রো সার্ভিস, ওটা মাইক্রো না, একটু লেস দেন মাইক্রো, ইটস অলমোস্ট এ ন্যানো সার্ভিস, খুব ন্যানো না, মোটামুটি একটা মানে সুন্দর সাইজের একটা মাইক্রো সার্ভিস। এবং ভালো একটা অ্যাপ্লিকেশন সার্ভার ক্লাস্টারে স্টেটলেস সেশন বিন গুলো কিন্তু পুরো ক্লাস্টার ওয়াইড থাকতে পারে, অথবা আপনি চাইলে ক্লাস্টারে 2টা মেশিনে দিতে পারেন আর বাকি মেশিনে না দিতে পারেন।
আর এই জিনিসটা চিন্তা করেন যে এখন আমরা যখন মাইক্রো সার্ভিস করছি অবভিয়াসলি তখন কি করতে হয় যে মাইক্রো সার্ভিস গুলোকে কোঅর্ডিনেট করতে হয়। সো একটা অর্কেস্ট্রেটর লাগে। সো যেমন ধরেন কুবারনেটিস ওয়ান অফ দ্য অর্কেস্ট্রেটরস, আরো অনেক অপশন হইতে পারে, অনেক অপশনস আছে। মানে অর্কেস্ট্রেট করা মানে কি আপনি চাচ্ছেন যে এই মেশিনে দুটো চালাবেন, ওই মেশিনে তিনটা চালাবেন, আবার একটা ডাউন হয়ে গেলে আরেকটাতে যেন অটোমেটিক্যালি চলে। হাই অ্যাভেলেবিলিটি আমাদের দরকার ডেফিনেটলি। মাইক্রো সার্ভিস, প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের অ্যাটলিস্ট দুইটা কপি দুইটা ফিজিক্যাল মেশিনে চলতে হবে। এগুলো ইনশিওর করার জন্য ওই কোন অর্কেস্ট্রেটর টাইপের জিনিস লাগবে। এগুলো এখন আমরা করছি, অনেক কষ্ট করে করছে। 99 থেকে এই জিনিসটা अवेलेबल জাভা ওয়ার্ল্ডে। আমরা ওইভাবে বলাই নাই বা ওইভাবে চিন্তা করি না, বাট আমি দেখলাম হ্যাঁ, মানে আমি নিজে আটকা হতে রিয়েলাইজ করলাম যে এটা তো 99 2000 থেকে জাভা ওয়ার্ল্ডে अवेलेबल। ওখানে হাই অ্যাভেলেবিলিটি কনসেপ্ট পুরাই अवेलेबल। আপনার ক্লাস্টারের মেশিন আছে, একটা মেশিন যদি হয়ে যায়, স্টেটলেস সেশন গুলো অন্য মেশিনে আছে, অটোমেটিক্যালি আউট হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। আর তো অনেকগুলো মেশিনে যখন অনেক সার্ভিস থাকে, মাইক্রো সার্ভিস বলতে যেটা হয় আমাদের সার্ভিস ডিসকভারির জন্য কিছু একটা লাগে, যেটা হয়তো কুবারনেটিস নিজে থেকে দেয় অথবা ডকার দেয়। সেটা একটা বড় ফিচার যে সার্ভিস ডিসকভারি। সার্ভিস ডিসকভারি এরকম যে আমি একটা সার্ভিস থেকে যখন একটা সার্ভিস কল করবো, আইপি অ্যাড্রেস ধরে কল করবো না, কারণ ওই মেশিন তো ডাউন হয়ে যেতে পারে। আমি একটা সার্ভিসের একটা নাম আছে, নাম ধরে আরেকটা সার্ভিসে কল করবো, বা নাম ধরে আরেকটা সার্ভিসের কোন একটা সাব সার্ভিস কল করবো। সুবিধা কি যে ওই সার্ভিসের ওই মেশিনটা ডাউন হয়ে গেলে আমার যে ফ্রেমওয়ার্ক সে যেন আরেক জায়গায় আমাকে রিডাইরেক্ট করতে পারে। এই জিনিসটা সে 99 থেকে জাভাতে আছে। আর এই সার্ভিস ডিরেক্টরি হলো জেএনডিআই, জাভা নেমিং এন্ড ডিরেক্টরি ইন্টারফেস, সুন্দরভাবে আছে, জাস্ট নাম চেঞ্জ হয়েছে। তখন জেএনডিআই বলতাম আমরা, সার্ভিস ডিরেক্টরি বলতাম, এখন আরো অনেক কিছু বলি। আচ্ছা, আর একটা বড় জিনিস চিন্তা করেন, এখন ডকার ইজ অল দ্য রিচ, ঠিক না? মানে এখন না, কয়েক বছর থেকে ডকার ইজ অল দ্য রিচ, ডকারাইজ করি ডকারাইজ করি ডকারাইজ করি। কারা করছে এসব? মানে এই রেঞ্জটা মানে কারা বেশি করছে? জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার্স, রুবি প্রোগ্রামার্স, পাইথন প্রোগ্রামার্স, পিএইচপি প্রোগ্রামার্স। কেন রে ভাই? কারণ এই জাভা ছাড়া বাকি যত আমাদের কমন বিজনেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওদের একটা সমস্যা আছে। আপনি যখন ইনস্টল করলেন, ইনস্টল করলে ধরেন আমরা যখন আজকাল অ্যাপ্লিকেশন লিখি, এটা তো শুধু মানে কমপ্লিটলি কন্টেন্ট না, আমরা অনেক লাইব্রেরি ইউজ করি। যে কোনো আমি যতগুলো বললাম পিএইচপি থেকে করে সবগুলোতে আমরা প্রচুর লাইব্রেরি ইউজ করি। তো লাইব্রেরি গুলো ইনস্টল হয় অন্য জায়গায়, আমার অ্যাপ্লিকেশনের ডিরেক্টরি হয়তো এক জায়গায়, লাইব্রেরি গুলো অন্য জায়গায় ইনস্টল হচ্ছে। আবার অনেকগুলো অনেক নেটিভ লাইব্রেরি থাকে। তো খুবই সমস্যা হয় যে ডেভেলপারের যে পিসি, টেস্টিং মেশিন, স্টেজিং মেশিন, প্রোডাকশন মেশিন, এই অ্যাটলিস্ট এই চারটা এনভায়রনমেন্ট যে কোনো সিরিয়াস বিজনেস, যে কোনো সিরিয়াস সফটওয়্যার এনভায়রনমেন্টে থাকে, মানে আপনার বিজনেস যদি সিরিয়াস হয়, এই চারটা মেশিন, এই চারটা এনভায়রনমেন্টে সিমিলারিটি বজায় রাখা খুব কঠিন। কারণ একটা জিনিস, একটা লাইব্রেরির সমস্যা হচ্ছে ডেভেলপার ঠাস করে একটা চেঞ্জ করে ফেললো, মানে একটা লোকাল লাইব্রেরি চেঞ্জ করে ফেললো বা একটা ভার্সন আপডেট করে ফেললো, এটা আবার অন্য মেশিনে নাই। সো দেখা যায় এমনি চলে, হঠাৎ করে রান টাইমে কিছু একটা ব্রেক করে, তো এটা আবার স্টেজিং এ ব্রেক করে, আলটিমেটলি প্রোডাকশনে যখন দেই, প্রোডাকশনে অনেক কিছু পুরোনো ভার্সন আছে যেগুলো ব্রেক করে। কারণ হচ্ছে এইগুলোতে তো আসলে লাইব্রেরি পরে অনেক সিস্টেম এসেছে, প্যাকেজ ম্যানেজমেন্টের সিস্টেম এসেছে, বাট প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম যদি থাকেও, যেমন এনপিএম যদি থাকে বা রুবি প্যাকেজ ম্যানেজমেন্ট বা পিএইচপি প্যাকেজ ম্যানেজমেন্ট থাকেও, এই প্যাকেজগুলোর অনেক নেটিভ লাইব্রেরি কম্পোনেন্ট আছে যেগুলো আসলে অ্যাপ্লিকেশনের ডিরেক্টরিতে ইনস্টল হয় না, যেগুলো সিস্টেমের লাইব্রেরি ডিরেক্টরিতে ইনস্টল হয়, ওগুলো আলাদা থাকে। সো এইটা প্রায় ভুল হয়। তারপর কিছু কনফিগারেশন থাকে অ্যাপ্লিকেশনের বাইরে, এইটা মানে কপি করতে বা প্রপাগেট করতে ভুল হয় ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে। এইটার জন্য ডকার খুব সুন্দর সলিউশন দেয়, যে পুরো ফাইল সিস্টেমকে ভার্চুয়ালাইজ করে আমি যা যা চেঞ্জ করছি সবগুলো ধরে রাখে, একটা ডকার কন্টেইনার হয়। ডকার কন্টেইনারের মেইন ইয়েটা কি, আমার অ্যাপ্লিকেশনটা একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন বাই যাবে, ডকার কন্টেইনারে একটা অ্যাপ্লিকেশন থাকার কথা বা একটা সার্ভিস থাকার কথা। একটা সার্ভিসকে আমি একটা ডকার ইমেজ বানিয়ে ফেললাম, এইটা যে কোনো ডকার ইঞ্জিনে দিলাম, আমার কোনো চিন্তা নাই, কোনো লাইব্রেরি মিসম্যাচ হবে না, ওইটাতে একটা সেলফ কন্টেইনড একটা এক্সিকিউট মানে হিসেবে এটা চলবে। এই ডকার ইমেজটা সেলফ কন্টেইনড এবং সুন্দরভাবে চলবে, এর আর এক্সটার্নাল কোনো ডিপেন্ডেন্সি থাকবে না লাইব্রেরির উপর বা ফাইল সিস্টেমের উপর। খুব খুশি আমরা ডকার পেয়ে। মানে কিন্তু এই জিনিসটা জাভাতে সেই 97 থেকে আছে। ওয়ার ফাইলটা আসলে কি? ওয়ার ফাইলে হচ্ছে আমার যত কোড আছে, যত রিসোর্স আছে, যত লাইব্রেরি আছে, সব কিন্তু ওই ওয়ারের ভিতরে রাখা সম্ভব, এবং রাখিও আমরা বেশিরভাগ সময়। আর তারপরে যদি আপনি ইয়েতে আসেন, ইজেবি ওয়ার্ল্ডে আসেন, যেখানে আর একটু বড় জিনিসপত্র, ওখানে ইএআর আছে। ওগুলো কি আসলে একটা সেলফ কন্টেইনড একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট ইউনিট,
যেটা আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন সার্ভারে ছেড়ে দিব বা সার্ভলেট কন্টেইনারে ছেড়ে দিব, ওটা চলবে। আমাদের আর জাভা যেহেতু অনেকটা সি এর কাছাকাছি খুব পারফরমেন্ট ল্যাঙ্গুয়েজ, নেটিভ লাইব্রেরি ইউজ করা খুব রেয়ার, খুবই রেয়ার। মানে আমি যখন আমার মনে পড়ে না যে নেটিভ লাইব্রেরি স্পেশালাইজ কিছু কেসে ছাড়া, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং টাইপের একটা জিনিস ছাড়া, নর্মাল যে বিজনেস প্রোগ্রামিং এ আমাদের কোনো নেটিভ লাইব্রেরি ইউজ করতে হয় নাই অ্যাটলিস্ট আমার এই 19-20 বছরে। সো কারণ সবকিছু জাভার আছে, এবং ওইটা আমরা ওই জারে বা ওয়ারে প্যাকেজ করে দিতে পারি। এতে সেই দেখেন 99 থেকে আমরা জারে বা ওয়ারে প্যাকেজ করে একজনকে দিয়ে দিলাম, ডিপ্লয়ারকে দিয়ে দিলাম, সে যে কোনো একটা ওয়েবসাইট কন্টেইনারটা বসিয়ে চালাতে পারছে। আর যে সুবিধাটা অন্যান্য কোনো এনভায়রনমেন্টে নাই, এখনো নাই, এখন ডকার করতে হচ্ছে এটার জন্য। এবং এই যে রোলটা জাভা কিন্তু অনেক আগে থেকে ডেভেলপার ডিপ্লয়ার দুইটা রোলকে একদম সেপারেট করতে পেরেছে অনেক আগে থেকে। এখন আমরা অনেক ডেভঅপস বলি, কিন্তু এখনো কষ্ট হয় যে কিন্তু এই সুন্দর সেপারেশনটা যেটা বিজনেসে খুব বড়, বিশেষ করে বড় কোম্পানিতে খুব সফটওয়্যার ডেলিভারিকে ইজি করে দেয়, সেটা ওই 90 মানে 2000 আর্লি 2000 থেকে জাভাতে আছে। সো এটা মানে অনেক কিছু আসলে জাভাতে ওয়ার্ল্ডে ছিল যেটা আমরা অন্যভাবে অন্য জায়গায় ডিসকভার করতেছি, এবং এখনো জাভার অনেক 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 কিছু অন্য এনভায়রনমেন্টে নাই। আমি জাস্ট লিস্ট বললে শেষ হবে না। সব জায়গায় যেমন জাস্ট সিম্পল একটা বিজনেস ওয়ার্ল্ডে কি দরকার হয়, ট্রানজাকশনস। আপনি নোড ওয়ার্ল্ডে যান, ট্রানজাকশন হচ্ছে আপনি জেডিবিসির জন্য বা আপনি ডাটাবেস অ্যাক্সেসের জন্য যে লাইব্রেরি ইউজ করবেন, সেই লাইব্রেরির যে ট্রানজাকশন ফ্যাসিলিটি ওটা ইউজ করতে হবে। লাইব্রেরি 6 মাস পর পর চেঞ্জ হয়, আপনার পুরো জিনিসপত্র চেঞ্জ হয়ে যাবে। কিন্তু জাভাতে ট্রানজাকশন ম্যানেজ করার জন্য স্ট্যান্ডার্ডাইজ একটা সিস্টেম, মানে একটা স্পেসিফিকেশন আছে, সবাই এটা ইমপ্লিমেন্ট করে। আমি যদি ট্রানজাকশন আইদার ডিক্লারেটিভ ট্রানজাকশন ইউজ করি অথবা কি বলে প্রোগ্রামেটিক ট্রানজাকশন ইউজ করি, সেটা 2001 এর কোডও এখন আমার এই 2020 তে এসে চলবে, এবং এক অ্যাপ্লিকেশন সার্ভারের কোড আর এক অ্যাপ্লিকেশন সার্ভারে চলবে। আমি আইবিএম ওয়েবস্ফিয়ারে যে জিনিসটা চালাতে পারছি, এই জিনিসটা ওরাকল ওয়েব লজিকেও চলবে। এইরকম ফ্যাসিলিটি আর কেউ দিতে পারে না এখনো। এই জিনিসটা মানে কারো ইয়েতেও দেখছি না, এই কি বলে রোড ম্যাপেও দেখছি না। ট্রানজাকশন তো জাস্ট এক করলাম এরকম। মানে আমি যদি খুব সংক্ষেপ করি যে জিনিসটা কি, যে জাভার সবচেয়ে বড় স্ট্রেংথটা হচ্ছে যে জাভা ইজ নট অনলি এ ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি যদি নোড বলেন ইটস এ ল্যাঙ্গুয়েজ আর একটা ছোট্ট একটা রান টাইম, কিন্তু আর কিছু নেই। হ্যাঁ, আর সবকিছু আলাদা আলাদা লাইব্রেরি সমানে চেঞ্জ হচ্ছে আসতে যাচ্ছে। কিন্তু জাভাতে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আছে, সাথে বিজনেস প্রোগ্রামিং এনভায়রনমেন্টের জন্য অনেকগুলো স্পেক তৈরি করে দেওয়া, যে স্পেকের মাল্টিপল ভেন্ডার ইমপ্লিমেন্টেশন আছে। এইটা বিশাল একটা সুবিধা, নাথিং কামস ক্লোজ ইয়েট। সো এই জন্য আমার মতে যে আরো মিনিমাম 5 থেকে 10 বছর পর্যন্ত আমি দেখছি যে বিজনেস প্রোগ্রামিং ওয়ার্ল্ডে জাভার বিকল্প নাই বা জেইই বিকল্প নাই। আমরা এখন অন্য ইউজ করি, যেন আমিও বললাম যে আমি গত কয়েক বছর ধরে ছোট ছোট অনেক অ্যাপ্লিকেশন আমরা করতেছি জাভাস্ক্রিপ্ট। এগুলা ঠিক মানে বড় বিজনেস অ্যাপ্লিকেশন না, এগুলা অনেকটাই B2C টাইপের জিনিসপত্র, বা যেখানে হেভি প্রসেসিং নাই, যেখানে খুব লাইট প্রসেসিং, হয়তো রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং আছে, আছে, বাট খুব সিরিয়াস টাইপের প্রসেসিং আমাদের অন্যান্য টিম করে। আমি মানে ডিএস এর বাকিরা করছে, বাট আমি বেসিক্যালি একটু ইউজার ফেসিং কিছু প্রজেক্টে আছে যেগুলোতে জাভা হয়তো জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য ফ্রেমওয়ার্ক ইজ বেটার। সো বাট কোর যে বিজনেস ওটার জন্য এখনো স্টিল জাভা রুলস, ইট উইল কন্টিনিউ টু রুল ফর at least a decade. সো যারা নতুন জুনিয়র প্রোগ্রামার আছেন, মিড স্কেল প্রোগ্রামার আছেন, তাদের কোনো চিন্তা নাই, আপনারা জাভা শিখেন। বাংলাদেশে প্রচুর জাভার স্কোপ আছে, এটা বলতে চাই খুব জোর গলায়, কিন্তু একটু ভালো প্রোগ্রামার হইতে হবে, ভালো শিখে আসতে হবে। এসে ইন্টারভিউ কোর্টে বলবেন আমার জাভা খুব পছন্দ, আই লাইক জাভা সো মাচ, ব্র্যাক ইউনিভার্সিটিতে আমাকে জাভা দিয়ে কোর্স করিয়েছে, ওই কোর্সের পরে তারপর জাভা আপনি এক লাইন লিখেন নাই, ওটা তো ধরে ফেলবে ভালো কোম্পানিতে দুই একটা কথা বলি। তো আপনাকে কাজ করতে হবে, একটু কাজ করতে হবে, প্রফেশনাল কাজ না, একটা কাজ করতে হবে, একটু সত্যিকারের ইন্টারেস্ট থাকতে হবে, তাহলে বাংলাদেশে খুব ভালো স্কেলের মোটামুটি মানে ওয়েল পেইং জব আছে। বেশ কিছু কোম্পানিতে মানে বলতে পারি যে জুনিয়র প্রোগ্রামারদের সুবিধা হবে। আমরা ডাইনামিক সলিউশন ডিএসআই তো আছেই, ডাইনামিক সলিউশন ইনোভেটরস, থেরাপ আছে, আরো বড় কি বলে আরো বড় টিম নিয়ে বিজেআইটি আছে, সিনেসিস আছে, এবং এরা সবাই কিন্তু ভালো জাভা প্রোগ্রামার খুঁজতেছে। বাইরে একটা ছোট্ট জিনিস করতে যাই, আমি টাইম যদি ওভার হয়ে যাচ্ছে, যে বাংলাদেশেও যে ডিজিটাল
বাংলাদেশের রূপরেখার ইয়েতে বাংলাদেশ সরকার বেশ কিছু কাজ করছে। তার মধ্যে একটা বড় জিনিস আমরা নিজেরা যেটা দেখছি, বাই দ্য ওয়ে ডিএসআই মোস্টলি আউটসোর্সিং কোম্পানি, মানে বাইরের কাজ, মানে অন্য কোম্পানির জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট করে দিই আর অলমোস্ট এক্সক্লুসিভলি আমেরিকান ক্লায়েন্টদের জন্য করি। গত 2 বছর ধরে আমরা লোকাল মার্কেটে দেখছি। কেন দেখছি? কারণ ওই আমরাই দেখছি যে আগে সরকারি প্রজেক্টগুলো, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো বেশ ছোট হইতো বা বাজেট ছোট, বলতে বাজেট খুব লো থাকতো। তাতে আমরা যারা ট্র্যাডিশনালি বাইরের কাজ করি তারা ইন্টারেস্টেড হইতাম না, কারণ এই লো বাজেটে আমরা ওই আমাদের যে ভালো ভালো প্রোগ্রাম আছে তাদের স্যালারি দিয়ে আমাদের পোষায় না। তো ওইটা অন্যান্য কোম্পানিরা করে যারা হয়তো লো পেইং প্রোগ্রামার পায়, এবং তারা যাওয়ার মতো ইয়েতে হয়তো করতে চায় না, তারা হয়তো পিএইচপি বা টাইপের ইয়েতে করতে চায়। এখন গত কয়েক বছর ধরে বেশ ভালো, আমি বলবো যে সুন্দর সাইজের বেশ কিছু সরকারি প্রজেক্ট আসছে, যেটাতে আমাদের মতো কোম্পানিও সুন্দরভাবে কাজ করতে পারে, এবং আমরা ওই বাইরের কাজের জন্য যে পরিমাণ রেভিনিউ পাই, সরকারি ওই কাজগুলোতে সেই পরিমাণ রেভিনিউ পাওয়া সম্ভব এবং প্রোগ্রামারদেরকে ওই পরিমাণ স্যালারি দিয়ে রাখা সম্ভব। তো এই কারণে বেশ ভালো একটা ইয়ে হচ্ছে। বাট এখন আমরা দেখছি যারা ওই আগে সরকারি কাজ করতো এবং পিএইচপি টিএসপি দিয়ে করতো, তারা প্রচুর জাভা প্রোগ্রামার চাচ্ছে, ভালো জাভা প্রোগ্রামার চাচ্ছে, বাট খুঁজে পাচ্ছে না, বেশ কষ্ট হচ্ছে। প্রত্যেকটা কোম্পানি, আমি বেশ 5-6টা কোম্পানির নাম বলতে পারবো এখনই, মানে বলার সাথে সাথে, যারা is totally constrained by the number of programmers they can get. এখন ফ্রেশ প্রোগ্রামার নিয়ে তো সবাই আমরা নিচ্ছি, থেরাপ নেয়, ডিএসআই নেয়, ওনারাও নেয়, আমরা থেরাপি ডিএসআই ফ্রেশ প্রোগ্রামার বেশি নেই। আমাদের ফ্রেশ প্রোগ্রামারদের ইয়েটা হচ্ছে বেশি করে আমরা যারা বাইরের অন্যান্য সফটওয়্যার প্রজেক্ট করি, ডিএসআই অন্যান্য কোম্পানির জন্য সফটওয়্যার প্রজেক্ট তৈরি করে দেয়, এখন ফ্রেশ প্রোগ্রামারকে ভালো প্রোডাক্টিভ প্রোগ্রামার হতে বেশ সময় লাগে। এটা 1 বছর 2 বছর 3 বছর সময় লাগে। এই ইনভেস্টমেন্ট করাটা বেশ ডিফিকাল্ট। তো এটার জন্য খুবই ভালো হয় যদি আমরা যে 2-3 বছর জাভা প্রোগ্রামিং করেছে, মোটামুটি ভালো নলেজ আছে, এরকম যদি লোক পাই, তাহলে অনেক কোম্পানিরই কিন্তু চাহিদা আছে। সো ভালো সুযোগ আছে। আপনারা এই যারা জুনিয়র আছেন, জাভার খুব ভালো প্রসপেক্ট বাংলাদেশেই আছে। আপনারা জাস্ট শিখতে হবে, একটু কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর বাইরে গেলে তো সুযোগের অভাব নেই। আপনারা আমার আগে যারা যারা বক্তব্য দিয়েছেন তাদের থেকে শুনেছেন নিশ্চয়ই, তাদের সাথে যোগাযোগ করলে দেখবেন যে বাইরে প্রচুর সুযোগ আছে। সো থ্যাংক ইউ। এই মোটামুটি আমি শেষ করছি। লিঙ্কডইনে তেমন বেশি যাই না, আমার কোম্পানির ওয়েবসাইট দিলাম, আর টুইটারেও তেমন বেশি অ্যাক্টিভ না, তাও যদি কোশ্চেন করতে চান। থ্যাংক ইউ ভাইয়া, খুবই চমৎকার একটা সেশন হলো। আমরা একদম জাভা এন্টারপ্রাইজ এডিশনের একটা হিস্ট্রি জানলাম। আই এম শিওর যে যারা স্পেশালি জুনিয়র ডেভেলপার, ফ্রেশার, যারা জাভাতে ক্যারিয়ার তৈরি করতে চায়, তারা একটা ভালো একটা পার্সপেক্টিভ পেলো। আই এম শিওর যে তারা এখান থেকে খুব ইন্সপায়ার্ড হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান শোনার জন্য। একটা প্রশ্ন আছে, কুইকলি আমরা এই প্রশ্নটা নিয়ে নিই। প্রশ্নটা হচ্ছে যে, আসসালামু আলাইকুম ভাইয়া, রিসেন্টলি কেম অ্যাক্রস এ স্টেটমেন্ট which is Kotlin is how Java would like if Java was made today. How would you justify the statement from business and development perspective? Kotlin আমি খুব বেশি করি নাই, বাট ভুল বলা হয় নাই। জাভার আসলে বড় স্ট্রেংথ হচ্ছে জেভিএম। সত্যিকারের মানে জাভার ট্রু ইনোভেশনটা হচ্ছে জেভিএম এন্ড দ্য হোল ইকোসিস্টেম অ্যারাউন্ড ইট। সো Kotlin ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভড, জেভিএম এ চলে, এন্ড জাভার সাথে মানে কমপ্লিটলি ইন্টারঅপারেবল। সো ডেফিনেটলি ইটস এ গুড থিং, মানে গুড ইনভেস্টমেন্ট হবে যদি কেউ Kotlin শিখে। তারপর স্টিল বলবো এই জাভার এক্সিস্টিং কোড বেস প্রচুর কোড বেস। আপনি যদি জাস্ট থেরাপের কথাই বলেন, আমি থেরাপ 2004 থেকে 2015 পর্যন্ত ছিলাম, মানে মিলিয়ন লাইনের উপরে কোড বেস। এটা তো সাপোর্ট দরকার, এটা তো ফার্দার ইয়ে দরকার। তো আপনি যদি জাভাটা শিখেন, আপনি কিন্তু রেডি একটা মার্কেট পেয়ে যাচ্ছেন আপনার স্কিলের। Kotlin শিখলেও পাবেন, Kotlin এর প্রচুর চাহিদা আসছে, নতুন প্রজেক্ট যারা করছে হয়তো অনেকেই Kotlin এ করবে, কিন্তু ওই যে রেডি যে বিশাল একটা এন্টারপ্রাইজ জাভা প্রোগ্রামিং ওয়ার্ল্ড আছে, ওইটার জন্য জাভাটাও শেখা দরকার। Okay, that's the answer. Thank you. I'm sure যে যারা ফ্রেশার এখনই চিন্তা করতেছে যে আমাদের আসলে জাভা শিখবো কিনা, অন্য একটা জিনিস শিখবো কিনা, এই ডিসিশনটা যারা নিতে পারতেছে না তাদের জন্য বলি, এই ডিসিশন মানে আপনি যদি জাভা শিখতে চান, ইফ ইউ লাভ জাভা, তাহলে হচ্ছে এর ভয় পাওয়ার কিছু নাই। ইউ হ্যাভ জবস অ্যাভেলেবল, ভাইয়া যেটা বললেন। আর মানে দেশে তো জবস অ্যাভেলেবলই, আর দেশের বাইরে আমরা যারা আছি আমরা জানি যে এই ফিল্ডটা আরো অনেক
ভালো। আই মিন প্রচুর জাভা জবস অ্যাভেলেবল দেশে এবং দেশের বাইরে। আই এম শিওর যে ভয় পাওয়ার কিছু নাই। ইনভেস্ট অন দিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি বি সাকসেসফুল। ইউ উইল গেট আ জব অ্যান্ড ইউ উইল গেট অ্যান অপরচুনিটি। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। So thank you, Bhaiya. Arnav bhai, do you want to add something? হাই, হ্যাঁ, আই মিন ওভারঅল মাসুম ভাই অনেক কিছু বললো অনেক সুন্দরভাবে আসলে। তো আমার কাছে মনে হয়েছে, আই মিন লাস্ট কোশ্চেনের ইয়েতে বলি আর কি, কোটলিন নিয়ে যে কোশ্চেনটা করলো, আমি নিজের আগে যে কোম্পানিতে কাজ করেছি গ্র্যাব বা এগুলোতে এখন সবাই আর কি আস্তে আস্তে নতুন প্রজেক্ট গুলো ভাইয়া যেভাবে বললো যে কোটলিনে করা শুরু করেছে, এবং কোটলিন জাভার ইন্টার অপারেবিলিটি অনেক ভালো, তো যার কারণে দেখা যাচ্ছে যে সমস্যা নেই। কিন্তু আমি নিজেও তো কোটলিনে কাজ করেছি, যা মানুষ মানে কোনো ডেভেলপারের যদি জাভায় ভালো বেজ না থাকে, সে অ্যাকচুয়ালি কোটলিনে গিয়েও ভালো কিছু করতে পারবে না, কারণ দিন শেষে ওটা জাস্ট একটা ভালো সিনট্যাক্স। কিন্তু ওই যে ভাইয়া অলরেডি আমার মনে অনেক কিছুই বলেছে, জেভিএম নিয়ে কথা বললো, হ্যাঁ, একটা মানে এইসব আমরা যে প্রোগ্রামিং করি ল্যাঙ্গুয়েজে যেইভাবে এগুলো রান করে, তারপরে অবজেক্ট, এগুলোর কনসেপ্ট, মেমোরি, এগুলো যদি ঠিক মতো না থাকে, তাহলে আসলে ওই জাস্ট আমি হয়তো বা কেউ একজন জানে যে 2 লাইন লিখলে কিভাবে ফিল্টার হয়ে যায়, এতে হবে না, আসলে অনেক কিছু জানতে হবে। সো যে কেউ আমার কাছে যখন বলে যে কোটলিন করবো নাকি, অবশ্যই কোটলিন করবো, এর আগে যাওয়াটা পুরোপুরি ভালো মতো শিখে তারপরে কোটলিন। আমি নিজে কোটলিন শিখতে আমার লাগছে 1 সপ্তাহ, এরপরে আমি আমার ফার্স্ট কমেন্ট দিয়েছি 1 সপ্তাহ কোটলিন শিখি। সো সেক্ষেত্রে হয়তো বা 1 মাস লাগতে পারে বা যে কোনো কিছু লাগতে পারে, কিন্তু মেইন কথা যদি জাভায় ভালো বেস থাকে তাহলে কোটলিন কোনো প্রবলেমই না। সো এটা আসলে মানে এটা নিয়ে কোনো অডিট হওয়ার কিছু নাই যে জাভা কি কেউ ইউজ করে কিনা বা কোটলিন নতুন ল্যাঙ্গুয়েজ, মানে সবাই আসলে নতুন নতুনের দিকে বেশি ঝুঁকে, কিন্তু মেইন বিষয়টা আসলে বেস আর কি, বেসটা তৈরি করতে হবে আর কি, আর বেসটা জাভাই তৈরি করতে হবে, এটাই আর কি আমার এডিশন। একটা জিনিস এখানে আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে জাভার ইনোভেশন কিন্তু অনেক ফাস্টার হচ্ছে এখন। মানে যেহেতু ওরাকল নেওয়ার পরে 6 মান্থ অন্তর অন্তর যে রিলিজটা হচ্ছে, প্রচুর নতুন ফিচার অ্যাড হচ্ছে, এবং জাভা 14 কয়েকদিন আগে রিলিজ হলো। এটাতে অনেক বেশ কিছু ফিচার আছে যেগুলো কটলিন থেকে নেওয়া হয়েছে। অনেকেই বলতেছে যে ইফ দিজ আর দি ফিচার্স অ্যাভেলেবল ইন জাভা, হোয়াই আই শুড মুভ টু কটলিন। আই মিন এখানে অ্যাভেলেবল আছে। সো আই মিন you can use those features right now in Java, especially আপনি যেহেতু থ্রেডের একটা বড় অংশ কভার করছেন ভাইয়া, আমি এখানে একটা জিনিস বলতে চাই যে জাভাতেও আরো নতুন নতুন ইন্টারেস্টিং জিনিস আসতেছে। ফর এক্সাম্পল প্রজেক্ট লুম একটা খুবই ইন্টারেস্টিং প্রজেক্ট, আই মিন শিওর মেনি অফ ইউ উড বি ইন্টারেস্টেড। সো ফিউচার নিয়ে চিন্তা করার কিছু নাই, জাভা আরো 25 বছর থাকবে ইনশাল্লাহ। সো ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, আই মিন let me give you a crude example, করবা যেটা ভাইয়া বললো, হ্যাঁ, স্টিল সাম অফ দি মানে কিছু লোকজন এখনো এটাতে জব করে, তাই না? এটা তো নাই এখন, অলমোস্ট নাই, বাট ইউজ কেস এখনো আছে, কিছু বিজনেস প্রজেক্ট এখনো ওগুলাতে ব্যবহার হয়। সো এটা এক্সট্রিম লেভেলের একটা এক্সাম্পল হয়ে গেল, কিন্তু স্টিল জাভা এখনো মানে বিজনেস ওয়ার্ল্ড স্টিল জাভা ইউজ করে। বাংলাদেশে তো করেই ভাইয়া যেটা বললো, এন্ড এই স্পেশালি কানাডার মার্কেট আমি দেখি যে হচ্ছে মানে লিঙ্কডইনে প্রচুর জব অ্যাভেলেবল দেখি যেগুলো হচ্ছে সোললি জাভা, মানে দে ওয়ান্ট অনলি জাভা ডেভেলপার্স। সো মানে ফিউচার অনেক ভালো, আসলে ভয় পাওয়ার কিছু নাই। এন্ড আই উড লাইক টু ইন্সপায়ার অল অফ ইউ যারা ফ্রেশার, ইউ ক্যান ইনভেস্ট ইউর টাইম অন দিস ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এটা সুবিধা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজটা আসলে আমাদের ফাউন্ডেশনটাকে অনেক স্ট্রং করে। আমরা যদি পরবর্তীতে মুভ করতে চাই অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ যেমন কটলিন, উই ক্যান ইজিলি মুভ দ্যাট, আর এটার জন্য খুব বেশি সময় লাগবে না। কিন্তু দ্য ভাইস ভার্সা ইজ নট অলওয়েজ ট্রু। খুব ভালো কথা বলেছেন আমরা বুঝলো। অনেকেই ওই যারা ধরো ইজিয়ার বা রুবি বা নোডে যারা জাম্পিং করছে, তাদের অনেক বেজ আনক্লিয়ার থাকে, তাতে যখনই একটু পারফরমেন্সের ইয়ে হয় ওরা ধরতে পারে না, কারণ ওইভাবে চিন্তাই করেনি। তো জাভাটা বেজ ল্যাঙ্গুয়েজ হিসেবে ইজ রিয়েলি লাইক এখনো স্টিল লাইক আইড সে দ্য গো টু ল্যাঙ্গুয়েজ। এটা শিখে তারপর অন্য কিছু শেখা দরকার, আই গেস। থ্যাংক ইউ ভাইয়া, খুবই চমৎকার একটা সেশন। থ্যাংক ইউ ভাইয়া। Okay, we'll jump into our next session quickly. আমাদের আসলে আজকে এখন ব্রেক নেওয়ার সময় নাই, বিকজ উই অলরেডি মানে লাস্ট সেশন অনেক লম্বা হয়েছে। I'm sure everyone would enjoyed it.
So let me we're going to wait for Mojammel ভাই আমাদের নেক্সট সেশন হবে হচ্ছে রিমোট ওয়ার্ক নিয়ে বিকজ আমরা একটা সবাই জানি যে একটা প্যান্ডামিকের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের সবাইকেই যারা স্পেশালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে তারা সবাই বাসা থেকে কাজ করতেছে তাই না তো রিমোটলি কাজ করাটাকে অনেক সময় অনেকের কাছে ডিফিকাল্ট হতে পারে আবার অনেকে এনজয় করে ফর এক্সাম্পল আমি খুব এনজয় করি বাট অনেকের কাছে এই জিনিসটা অনেক ডিফিকাল্ট হতে পারে সো এই বিষয়ে আমাদের কথা বলবেন মোজাম্মেল ভাই let's include him hello bhaiya can you hear us let's wait for Mozammel bhai রিমোটলি আসলে এখন আমাদের মানে ওভারঅল যে সিচুয়েশন এবং মুভিং ফরওয়ার্ড ওয়ার্ল্ডের যে সিচুয়েশন এই রিমোটটাকে নিউ নরমাল হিসেবে দেখতে হবে আর কি আমার কোম্পানি অলরেডি এইভাবে চিন্তা করতেছে যে এই বছর পুরোটাই রিমোটলি মাস্ট এবং নেক্সট বছরেও যে কি হবে সেটা মানে ডোন্ট নো সো সবাইকে আসলে ভালো করে এখন বুঝতে হবে যে কিভাবে আমরা অনেক এফিশিয়েন্টলি রিমোটলি কাজ করতে পারি আর কি সো আই এম শিওর যে নেক্সট সেশন উড বি খুবই ইন্টারেস্টিং কারণ এই জিনিসটা বিশেষ করে এই কারণে ইম্পর্টেন্ট যে আমরা যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে আমাদের কাজ কিন্তু ফিজিক্যালি অনেক সময় করতে হয় না আমাদের ফিজিক্যালি যেতে হয় না কারণ আমাদের জন্য দুইটা ইম্পর্টেন্ট জিনিস দরকার সেটা হচ্ছে একটা ভালো মেশিন অ্যান্ড ভালো ইন্টারনেট কানেকশন দ্যাটস অল উই নিড আর আমাদের তেমন কোনো হার্ডওয়্যার দরকার হয় না আমাদের সো আমরা যে কোনো জায়গায় কমফোর্টেবলি আমরা বসে কাজ করতে পারি so I'm sure Jay will get some great insight about remote work the top title is make remote work by Mozammel Haq let me before he arrives let me introduce him Mozammel bhai হচ্ছে এখন বর্তমানে বিকাশে আছেন উনি হেড অফ দ্য সলিউশন ইঞ্জিনিয়ারিং and product and technology ডিভিশনে আছেন এছাড়া হচ্ছে উনি ব্যাকপ্যাক নামক একটা কোম্পানিতে ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং হিসেবে ছিলেন এছাড়াও ভ্যান্টেজে একটা লম্বা সময় ভাইয়া ছিলেন ম্যানেজার হিসেবে সো হি হ্যাজ এ হিউজ এক্সপিরিয়েন্স স্পেশালি রানিং টিম স্পেশালাইজেশন যদি বলি আমরা ভাইয়াকে যেটা হচ্ছে যে he run a lot of teams he had experience running a lot of teams especially development team so I'm sure we'll get some great insight from him Okay, we have a question before Mojammel Bhaiya joins us. Let's take these questions, which is asked by Said Hassan. Alongside Java, how much necessary to learn Groovy? So this is the question. I think Arnav, you can answer this question. So actually, Java JVM এর উপর বেস করে multiple language, I mean over the last couple of years আর কি evolve হয়েছে আর কি. গ্রুভি এই ল্যাঙ্গুয়েজটাও যখন আর কি মানে রিলিজ হয় এবং ইভেনচুয়ালি একটা ভালো ফ্রেমওয়ার্ক গ্রুভি অন গ্রেইলস আসে তখন বেশ জনপ্রিয় হয়েছিল ইভেন আমি বাংলাদেশে যখন থেরাপি কাজ করেছিলাম তখন আমাদের থেরাপিও একটা প্রজেক্ট ছিল গ্রুভি অন গ্রেইলস সো অ্যাগেইন I mean কোশ্চেনটা হচ্ছে যে হাউ মাচ নেসেসিটি গ্রুভি হ্যাজ ওকে সো अगेन এই টাইপের নেসেসিটি যে কোন জিনিসটা শিখলে কেমন কতটা ভালো হবে এটা কিন্তু ডিপেন্ড করে আপনি যে কোম্পানিতে হয়তো বা কাজ করবেন সেই কোম্পানির উপর সেই কোম্পানিতে যদি অলরেডি কোনো প্রজেক্ট থাকে যেগুলোতে যে গ্রুভি অন গ্রেইলস বা গ্রুভি ইউজ করা হচ্ছে সেক্ষেত্রে একটু আগে যে আপনি যদি কনভারসেশন ফলো করে থাকেন কোটিনের ব্যাপারে যে জিনিসটা বলেছিলাম গ্রুভির ক্ষেত্রে সেম জিনিসই প্রযোজ্য আপনি যদি জাভাতে একটা ভালো বেস থাকে তাহলে আপনি গ্রুভিতেও অ্যাকচুয়ালি হয়তোবা কোড করা শুরু করতে পারবেন আপনার হয়তোবা 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে আমার মনে হয় বজদুর নিজেও এই কাজটা করেছিল রাইট বজদুর ওই সেই প্রজেক্টে করেছিল এবং আমার মনে হয় উইদিন 1 to 2 উইক বজদুর ওয়াজ জাস্ট ফুল ইউজড টু উইথ ইট এবং কোডিং করা শুরু করেছিল সো ইয়া কোশ্চেনটা এরকমই similar idea if you have Java based library working with Java it will not be difficult for you you will be able to pick Kotlin Groovy in 2 weeks so we have already Mozammel Bhai hello bhaiya কেমন আছেন হ্যালো ভাইয়া হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ ভাইয়া
আচ্ছা, আমার probably I'm having a little bit of internet issue at home, so I hope this goes well. Okay. I have already introduced you all guys about মুজাম্মেল ভাই। ওনার একটা আরো বড় পরিচয় আছে, সেটা হচ্ছে যে আমি বলিনি, সেটা হচ্ছে যে যারা বিডি সাইক্লিস্ট গ্রুপের নাম যারা এখন শুনেছেন, আই এম শিওর এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। হি ইজ দ্য ফাউন্ডার অফ দ্যাট গ্রুপ, অ্যান্ড বিডি সাইক্লিস্ট গ্রুপের বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে। ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্ট ইজ গিনেস বুক ওয়ার্ল্ড, অ্যান্ড হি ওয়াজ দ্য পার্সন বিহাইন্ড অল দোজ অ্যাচিভমেন্ট। সো ইটস ডেফিনেটলি এ গ্রেট ওয়ান। ভাইয়া, ইউ ক্যান স্টার্ট। শিওর, স্টার্ট করি। আমার একটা স্ক্রিন হয়তো শেয়ার দিতে চাবো আমি, লেট মি সি। It's asking me for some permissions. Just a second. Sure. আচ্ছা, আমার প্রবাবলি গুগল ক্রোমটা রিস্টার্ট দিতে হবে টু অ্যালাউ স্ক্রিন শেয়ার। Okay. So let me log back in right now. You Sure, guys sure. continue. Okay. Okay. So we can continue, I guess. Let's see if we have any other questions. So the question আছে সেটা হচ্ছে যে should we learn servlet before learning Spring Framework? I'm sure Arnav will be able to answer this question better than me. Go ahead. আমার মনে হয় তোমার বইয়েও এই জিনিসটা ভালো করে বলা আছে। আচ্ছা, সো আমরা মনে করি যে যেকোনো ফ্রেমওয়ার্ক শেখার আগে, স্প্রিং হচ্ছে একটু হাই লেভেল ফ্রেমওয়ার্ক আর কি, এগুলো শেখার আগে বেসটা জানা জরুরি। না হলে যেটা হয় কি, যে আমরা তো ফ্রেমওয়ার্ক ইউজ করে আর কি ডেভেলপ করতে গেলে দেখা যায় যে বিভিন্ন রিকোয়ারমেন্টের জন্য বিভিন্ন জিনিস করতে হয়। তখন যদি কোনো একটা ছোট্ট প্রবলেমে পড়ে হয়, তারপর দেখা যায় ওর উপরে 2-3 ঘন্টা, ইভেন 1-2 দিনও চলে যায় প্রবলেমের রুট কি এটা বোঝার জন্য। সো সার্ভলেট হচ্ছে গিয়ে এই যত আমরা জাভা বেস ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক দেখি, এগুলোর অনেকটা বেস বা লোয়ার লেভেল বলতে পারি। সো আমি মনে করি আর কি যে এই জন্য সার্ভলেট জানাটা খুবই জরুরি, এবং বলদেরও আশা করি তাই মনে করে। Yeah, you should definitely start with the basic first, and then definitely you can learn a high level language. So we have got মুজাম্মেল ভাই। ভাই, আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন? তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আমার স্ক্রিনটা কি চলে এসেছে? Yes, we have your screen. আচ্ছা, let me know when I can start. You can start right away now. আচ্ছা, সো একটু রাত হয়ে গেছে, and sorry about the delay. I was having some technical issues, and যেটা আমরা জানি Murphy's law, when things can go wrong at the worst possible time. আমার ইন্টারনেট এবং দেখা যাচ্ছে ক্রোমেও বেশ কিছু সমস্যা হচ্ছিল, বাট গুড দ্যাট আই হ্যাভ রিকভার্ড ভেরি কুইক। সো শুরু করি। যে আমরা তো ম্যাক্সিমাম সবাই হয়তো আমরা এখন একটা রিমোট ওয়ার্কে কাইন্ড অফ একটা ফোর্সড অবস্থায় চলে গিয়েছি, তাই না? এখন যারা লাকি তারা অনেক আগে থেকেই হয়তো রিমোট ওয়ার্ক বা রিমোট কালচারে ইউজ টু ছিলেন, আবার অনেকে আছেন যারা একদমই এই রিমোট কালচার বা রিমোট ওয়ার্কের সাথে আগে থেকেই কখনো ইউজ টু ছিলেন না। আমরা হয়তো চিন্তা করছি যে এই সময়টা আমাদের আসলে হয়তো এই কোভিড-19 সময়টা হয়তো আমাদের খুব তাড়াতাড়ি চলে যাবে, বাট সিচুয়েশন যা আমরা দেখছি এটা হয়তো আগামী 1 বছর 2 বছর, কেউ বলছে এমন 3-4 বছর লেগে যেতে পারে পুরাপুরি আমাদের এই সিচুয়েশন একটা নরমালসিতে চলে আসার জন্য। সো সেই দিক থেকে যদি আমরা জিনিসটাকে দেখি, তাহলে কিন্তু রিমোট ওয়ার্ক ইজ হেয়ার টু স্টে, এবং আমরা যত তাড়াতাড়ি রিমোট ওয়ার্ক কালচারটাকে আমরা যত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারছি, ততই আসলে আমাদের সবার জন্য খুব সুবিধা হবে, এবং আমরা যাতে ভুল কোনো কিছু করে না বসি, যাতে লং টার্ম আমাদের শারীরিকভাবে, আমাদের সাইকোলজিক্যাল এবং আমাদের এই যে পরিমাণ স্ট্রেস তৈরি হচ্ছে আশেপাশে, সেটা কিভাবে আমরা ম্যানেজ করছি, অ্যাপার্ট ফ্রম আওয়ার লার্নিং, অ্যাপার্ট ফ্রম লার্নিং ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, ডিফারেন্ট ফ্রেমওয়ার্কস, ডিফারেন্ট প্যাটার্নস অ্যান্ড হাউ টু সলভ প্রবলেমস, আমাদের এটাও আসলে বোঝা উচিত যে এই পার্টিকুলার সিচুয়েশনে আমাদের আসলে কিভাবে কাজ করলে আমাদের ভালো হয়। তো রিমোট ওয়ার্ক করার এক্সপিরিয়েন্স আমার কিছুটা আছে। আমাদের বিভিন্ন সময়েই আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছিলাম, যেখানে দেখা গেছে যে এটা অনেকটা রিমোটের মতোই ছিল অনেকটুকু অংশ। তো সেখান থেকেই কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করা, এবং তাছাড়াও যেটা বলবো যে আমাদের বিকাশেও আমরা কিন্তু
পাইলট হিসেবে বেশ কিছু প্র্যাকটিস শুরু করেছিলাম আমাদের কিছু ডেভেলপমেন্ট টিমে, যারা কিনা রিমোট ফার্স্ট হিসেবে একটা প্র্যাকটিস শুরু করেছিল বিফোর ইভেন দিস প্যান্ডেমিক স্টার্টেড ইন বাংলাদেশ। তো তারপর থেকেই আসলে ওটার কিছু আমাদের কিছু লার্নিং সবার সাথে শেয়ার করা। অ্যান্ড আই উড লাভ টু হিয়ার কোশ্চেন্স অ্যান্ড হিয়ার ফ্রম অল অফ ইউ যে আপনারা আসলে কিভাবে এই সিচুয়েশনটাকে ট্যাকেল করছেন। সো রিমোট ফার্স্ট ক্যান বি ইয়োর সুপার পাওয়ার। আমাদের কারেন্ট কনটেক্সটে স্পেশালি বাংলাদেশে আমরা যদি চিন্তা করি, বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিগুলো, একটু ট্র্যাডিশনাল কোম্পানিগুলো কিন্তু রিমোট কনসেপ্টটাকে হয়তো খুব সহজভাবে নিতে চায় না। যারা কিনা একটু মডার্ন কোম্পানি, যারা কিনা একটু বাইরের ওয়ার্ল্ডের সাথে টাচে আছে, তারা কিন্তু হয়তো রিমোট কনসেপ্টটাকে ইজিলি নিতে পারলেও দেখা যায় ট্র্যাডিশনাল বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে তারা রিমোট ফার্স্ট কনসেপ্টের সাথে তেমন ইউজ টু না হওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন কিন্তু আসলে how they can trust the development team, how they can trust the solution team to give the rightful solution even if they are on a remote setting. এই পুরো জায়গাটাতে কিন্তু one of the core pillar is trust, and one of the core and another pillar is the output that the team is giving. So remote first can be your superpower if you can play it right. So এই superpower comes definitely with responsibilities, এবং আমি আমার এই পুরা টকটা শুরু করছি এই কোটটা দিয়ে, হয়তো শেষও করবো আরেকটা কোটে, যে সেটা হলো যে ফ্রিডম ইজ বেস্ট ডিফাইন্ড অ্যাজ দ্য অপরচুনিটি ফর সেলফ ডিসিপ্লিন। সো আমরা যখন রিমোট কাজ করছি তখন কিন্তু আমাদের টিম আমাদের হয়তো একদমই পাশে নাই, বা আমাদের যদি সুপারভাইজার বলি বা আমাদের যে অফিস এনভায়রনমেন্ট বলি, যে একটা স্ট্রাকচার ছিল অফিসের, যে সকালে গেলাম, সকালে যেয়ে হয়তো আমি একটু সেটেল ডাউন হলাম, হয়ে আমি আমার কাজ শুরু করলাম, একটা প্যাটার্ন থাকে, আমাদের কলিগদের একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা যখন আমাদের মিস হয়ে যাচ্ছে তখন কিন্তু আসলে রেসপন্সিবিলিটি চলে আসে আমাদের নিজেদের উপর। সো সে কারণেই আই ওয়ান্টেড টু স্টার্ট উইথ দিস পার্টিকুলার কোড। সো আমাদের একটু পেছনে যাই, যেটা আমি বলেছিলাম যে বিকাশে আমরা আমাদের একটা পাইলট বেসিসে একটা রিমোট কালচার শুরু করেছিলাম। ওই কালচারের ওয়ান অফ দ্য কোর পিলার ছিল যে এটা কোভিডের আগের কথা, যে আমরা যাতে হাইব্রিড মোডে না যাই। হাইব্রিড মোডে যাওয়ার প্রবলেমটা কি, যে ধরেন যে এখন আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন নাই, কিন্তু আপনি এই রিমোট ফার্স্ট কালচারটাকে আপনি প্রমোট করতে চান এবং একটা এক্সপেরিমেন্ট করতে চান যে আসলেই রিমোট টিম কনসেপ্টটা কতটুকু কাজ করে। কিন্তু রিমোট কালচারটা যখন আপনি এক্সপ্লোর করতে যাচ্ছেন, আপনি হয়তো টিমের 2 জন বা 3 জনকে আপনি রিমোটে দিচ্ছেন, বাট বাদ বাকি হয়তো 4-5 জন হয়তো অন প্রেমিস বা আমাদের অফিসে আসছে। তো যখন আমি হাইব্রিড মোডে পুরো কাজটা করি, তখন দেখা যায় কি, যে যারা অন প্রেমে আছে বা যারা অফিসে চলে আসছে, তারা হয়তো একটা রুমে গ্যাদার হচ্ছে একটা মিটিং এর জন্য, এবং যারা রিমোট আছে তারা ইন্ডিভিজুয়ালি এক একজন আইদার ওভার জুম অথবা ওভার টেলিকনফারেন্স টুল, তারা ইন্ডিভিজুয়ালি একজন করে কানেক্ট হচ্ছে। এতে হয় কি, যে দেয়ার ইজ আ ডিসপ্রপোর্শনেট ওয়ে অফ ব্যান্ডউইথ ফর কমিউনিকেশন। সো এটা কিন্তু আসলে আমাদেরকে প্রপার রিমোট কালচারে যেতে হেল্প করে না, বরঞ্চ একটা ডিভাইড তৈরি করে, যেখানে দেখা যায় যে যারা রিমোট টিম হিসেবে জয়েন করছেন তারা কখনোই একটা কমন প্ল্যাটফর্মে এই অনপ্রেম টিমের সাথে এসে কাজ করতে সবসময় একটা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করেন, একটা টেনশন সবসময়ই থেকে যায়। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে যখন আমরা রিমোট করছি, আমরা যাতে এরকম হাইব্রিড একটা মুডে না যাই। আমাদের যখন টিম কমিউনিকেশন হয় বা টিম স্ট্যান্ড আপ যদি হয়, টিম রেট্রোস্পেক্টিভ বা অল আদার সেরেমনিজ যেটা কিনা আমাদের ডেভেলপমেন্টের সাথে থাকে, সেগুলো করার সময় আমরা বাই ডিফল্ট যদি রিমোট ফার্স্ট রাখতে চাই, তাহলে সবাই এই যে আমার মতো একটা প্রাইভেট জোন থেকে আমরা যাতে কোনো একটা কমিউনিকেশন চ্যানেলে লগ ইন করি এবং সেখান থেকে করি। অফিসে থাকি, সেটা দ্যাটস নট অ্যান ইস্যু, অফিসে থাকা অবস্থায় ওই কাজটা করা যায়, বাট দ্যাট ব্রিংস এভরিওয়ান টু আ সেম লেভেল অফ ব্যান্ডউইথ, যাতে সবাই একটা কমন লেভেল প্লেইং ফিল পায় এবং সবাই যাতে ফিল করে যে না, ওয়েদার দিস ইজ ওয়ার্কিং ফর দ্য টিম অর দিস ইজ নট ওয়ার্কিং। এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট ওয়েন উই আর স্টার্টিং আওয়ার রিমোট কালচার। তো এখন আসি কারেন্ট একটা কনটেক্সটে, যে আপনারা আসলে এই রিমোট ওয়ার্কটা কিভাবে বেস্ট পেতে করার জন্য আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমাদের টিমের এক্সপিরিয়েন্স থেকে যে টিপসগুলো শেয়ার করছি, তার মধ্যে দ্য ফার্স্ট ওয়ান ইজ আপনার কাজের জায়গা
এবং আপনার ফ্যামিলির জায়গা যদি আপনি আলাদা করতে পারেন তাহলে খুবই ভালো হয়। এটা হয়তো ইনিশিয়ালি সম্ভব না। ইনিশিয়ালি যখন আমরা হঠাৎ করে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে পড়লাম, তখন হয়তো খুব কুইকলি আমরা এইটা হয়তো প্ল্যান করতে পারিনি। কিন্তু উই আর মানে দিস পার্টিকুলার সিচুয়েশন ইজ হিয়ার টু স্টে। আমরা একটু লঙ্গার টাইম যেহেতু চিন্তা করছি, আপনার যেমন অফিসে একটা সার্টেন ডেস্ক আছে, আপনার বাসাতেও একটা সার্টেন ওয়ার্ক জোন থাকা দরকার, যেটা কিনা আপনার একটু ডিস্ট্রাকশন ফ্রি, বা বাসার সবাই যাতে জানে যে না এই জায়গায় যে যখন আপনি কাজ করছেন আপনাকে মানে জাস্ট দে ক্যান নট come to you and start like making pulling you away from your work just like you are having dinner at your dinner table. So ওই রকম একটা কনসেপ্ট থেকে বের হয়ে একটা ওয়ার্ক জোন সেট করা এবং একটা বাউন্ডারি দেওয়াটা ইম্পর্টেন্ট। এবং আপনি যখন শুরু করবেন, শুরুতে হয়তো ফ্যামিলিদের বুঝতে একটু সময় হবে, বাট তারা সবাই কিন্তু আস্তে আস্তে বুঝে যায়, বিকজ আপনি যখন ফুল টাইম কাজ করছেন, দ্যাট পার্টিকুলার টাইম দ্যাট ইউ আর পুটিং অন ইটস অ্যাকচুয়ালি ফর ইয়োর ওয়ার্ক, এবং এটা আমাদের ফ্যামিলি মেম্বাররা কিন্তু বুঝে যায় যদি আপনি এটাকে আস্তে আস্তে এস্টাবলিশ করতে পারেন। এরপরের টিপসে আসি, যে আপনি যখনই এরকম রিমোট টিম হিসেবে কাজ করছেন, আপনার যেই ইকুইপমেন্টগুলো আছে, সেটা আপনার ইন্টারনেট কানেক্টিভিটি হোক, সেটা আপনার ল্যাপটপ হোক, বা এনিথিং দ্যাট ইউ নিড টু বি প্রোডাক্টিভ, একজন কনসালটেন্টের মতো চিন্তা করেন। আপনি হয়তো ফুল টাইম স্যালারিতে আছেন, বা আপনারা হয়তো অনেকেই কনসালটেন্ট হিসেবে কাজ করেন, বাট অ্যাজ আ কনসালটেন্ট আপনার যদি প্রাইমারি ল্যাপটপটা বা প্রাইমারি ওয়ার্ক হর্স মেশিনটা যদি আপনার অকেজে হয়ে যায়, আপনি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটা সেকেন্ডারি মেশিন রেডি রাখেন, যে না ঠিক আছে, আই নিড টু পুট ইন টু মাই ওয়ার্ক আওয়ার্স সো দ্যাট আই এম গেটিং paid within the due time, and not only paid, I can meet our commitment for the deadlines. Same thing applies when you are also working remotely at home. আপনার ইন্টারনেটের একটা রিডান্ডেন্ট কানেক্টিভিটি আছে কিনা। যদি আপনার কাছে একটা ল্যাপটপ থাকে এবং এই ল্যাপটপটা যদি আপনার অল অফ আ সাডেন নষ্ট হয়ে যায়, আপনি কি কোনো রিডান্ডেন্ট কোনো আর একটা ল্যাপটপের ব্যবস্থা করতে পারেন কিনা। হয়তো শুরুতে পারবেন না, বাট ইফ ইউ হ্যাভ প্ল্যানস ফর ইট, দেন ডেফিনেটলি ইউ ক্যান চক ইট আউট, এবং আস্তে আস্তে কিন্তু আপনার প্রতি আপনার ম্যানেজমেন্টের, আপনার কোম্পানির কিন্তু ট্রাস্ট আরো বেশি বাড়বে, যে দিস পার্সন ইজ অলওয়েজ অ্যাভেলেবল। আমি ছোট এক্সাম্পল দিয়েই বলি, যে একটু আগেই আমার এখানে ইন্টারনেটের কানেকশন সমস্যা হচ্ছিল, যেটা আমি বলছিলাম, বাট আমি আই ফল ব্যাক টু মাই সেকেন্ডারি কানেকশন ওভার হিয়ার, সো দ্যাট আমি আমার এই মিটিংটাও কন্টিনিউ করতে পারি, এবং আশা করি আমার কথাবার্তা ক্লিয়ারলি এখন সবার কাছে যাচ্ছে। আচ্ছা, সো লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। এরপর যেটা হচ্ছে কি, যে রিমোট কালচার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাসিঙ্ক বিহেভিয়ার অফ কমিউনিকেশন। আমরা যখন রিমোট কালচারে যাচ্ছি, আমরা কিন্তু অনেক কিছুই অ্যাডপ্ট করছি। ফর এক্সাম্পল, টুলস লাইক স্ল্যাক, মাইক্রোসফট টিমস অর ডিসকর্ড অর সিমিলার চ্যাট অ্যাপস যখন আমরা অ্যাডপ্ট করে নিচ্ছি, এখানে একটা বাউন্ডারি সেট করা ইম্পর্টেন্ট। এই স্ল্যাক বলি বা এই টাইপের কমিউনিকেশন টুলের একটা সুবিধা ডেফিনেটলি আছে, এরা আমাদেরকে ইমিডিয়েটলি আমাদের কমিউনিকেট করতে হেল্প করছে, বাট এটার একটা বড় অসুবিধাও আছে। দে সর্ট অফ ক্রিয়েট আ এক্সপেকটেশন, ক্রিয়েটস অ্যান এক্সপেকটেশন, যেটাতে কিনা অপর পাশে যে আছে সে মনে করে যে আমি এখনই উত্তর দরকার। কিন্তু এটা থেকে বের হয়ে আসতে হবে, যে আমরা যাতে ইমেলের দ্য বিউটি অফ ইমেল বাই ডিজাইন ইজ অ্যান অ্যাসিঙ্ক ওয়ে অফ কমিউনিকেশন, এবং আপনি একসাথে অনেক কিছু গুছিয়ে একটা মেসেজ থ্রো করতে পারেন, যেটা কিনা স্ল্যাকে সাধারণত করা হয়ে ওঠে না। সো ইউ নিড টু ফাইন্ড আ সুইট স্পট ইন বিটুইন, যাতে আপনি কনস্ট্যান্টলি যখন আপনি ফুল রিমোট ওয়ার্কে আছেন, ইউ আর নট বিং পোকড বাই a lot of your colleagues and you are not being able to concentrate on your work, সেই জায়গাটাতে আপনারই কিন্তু এই জায়গাটাতে একটা কালচারে পুশ করতে হবে, যাতে না I will get back to you in my own time, এবং ওই অ্যাসিঙ্ক ওয়ে অফ কমিউনিকেশনটা এই রিমোট কালচারে আমাদের এটা মানে আমাদের টিমের মধ্যে এবং আমাদের কালচারের মধ্যে ছড়িয়ে দেওয়াটা বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, this is one important thing that I personally do is use different computers for work and leisure. এবং এটা কেন ইম্পর্টেন্ট বলি, কারণ আমরা যখন একই কম্পিউটার আমাদের কাজের জন্য এবং দেখা যায় আমাদের লেজারের জন্য আমরা ইউজ করি, it creates a different sort of expectation for both work, and also you kind of tend to take work to your home time. কারণ এখন আমিও যেমন এখন বাসায় আছি, কিন্তু আমি যখন এই পার্টিকুলার রুমের মধ্যে আছি এবং আমি এই কম্পিউটারটা ইউজ করছি, then I'm actually working. But when I'm going outside of this room, I have a small tablet for my
লাইক আদার ওয়ার্কস, যখন আমি আমার বাচ্চার সাথে যদি খেলাধুলা করি বা আমি কোনো সোশ্যাল সাইটে ব্রাউজিং করছি, আমি জেনারেলি চেষ্টা করি যে আমার কাজের কম্পিউটারটা না করতে। সো দ্যাট অলসো গিভস মি আ ভেরি গুড বাউন্ডারি বিটুইন when I'm working and when I'm using something for leisure. সো এই সেপারেশনটা আপনাকে কিন্তু এই কাজ থেকেও একটা ব্রেক নিতে হেল্প করবে। আচ্ছা, এরপর আসি যেটা বলছিলাম যে অ্যাসিঙ্ক ওয়ে অফ কমিউনিকেশনের এর পরের স্টেপই হচ্ছে যে যখন আপনি ওটা করবেন তখন কিন্তু এই রিমোট ওয়ার্ক কালচারে আপনার এই ওই ডিস্ট্রাকশনগুলো যে আসবে না তা না, তারা কিন্তু সকাল থেকেই আসা শুরু করবে যে এই পার্টিকুলার কলিগের হয়তো এই সমস্যা হচ্ছে, বা ওই একটা প্রজেক্ট আপনি আগে ডেপ্লয় করেছিলেন, সেই ডেপ্লয় করার প্রজেক্টে আপনার কোনো একটা জায়গাতে হেল্প করতে হবে। বাট হোয়াট ইউ নিড টু ডু ইজ জাস্ট শিডিউল ইউর ডিস্ট্রাকশন। সে লাইক আপনি যদি মর্নিং পার্সন হয়ে থাকেন, আপনি সকাল ৯টা বা ১০টা থেকে আপনি কাজ শুরু করবেন এবং সকালবেলাটা আপনি চাচ্ছেন যে আপনি আপনার মোস্ট ইম্পর্টেন্ট কাজে ফোকাস করবেন, তাহলে এই যে রিকোয়েস্টগুলো আসছে আপনার ডিস্ট্রাকশনের, এগুলোকে আপনি শিডিউল করে ফেলেন। শিডিউল করে ট্রাই টু পুশ ইট ব্যাক আফটার লাঞ্চ, সো দ্যাট ইউ হ্যাভ আ কালেকটিভলি ভেরি গুড চাঙ্ক অফ টাইম, যেটা কিনা ১ ঘন্টা বা ২ ঘন্টা বা ৩ ঘন্টা আপনি একটা যদি ফ্লো টাইম পান সকালবেলা, আপনার তখন কিন্তু আপনি কাজ করেও মজা পাবেন, অ্যান্ড ইউ উইল স্টার্ট উইথ আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং তারপর আপনি আপনার যে ডিস্ট্রাকশনগুলো আসছে সেগুলোকে আপনি শিডিউল করে আফটার লাঞ্চ যদি আপনি ওগুলাকে টেক কেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনার দিনটাও ভালো যাবে এবং এই রিমোট কালচারের মধ্যে আপনার পিয়ার্সরাও বুঝতে পারবে যে না, হি ইজ নট গেটিং ব্যাক টু মি রাইট নাও, বাট হি হ্যাজ গিভেন মি আ শিডিউল ওয়েন হি অর শি উইল গেট ব্যাক টু মি। আচ্ছা, সো আবারও যেটা বলছিলাম যে আমরা তো এই পুরো সময়ের মধ্যে একটা ভেরি লং টাইম ধরে আমরা কিন্তু মানে যাচ্ছি, এবং দেখা যায় যে আমাদের অফিসের সেটআপ এবং যারা কিনা বাসায় এর আগে রিমোট কাজ করেননি, তাদের কিন্তু বাসার সেটআপটা দেখা যায় যে প্রপার ইগ্রোনবিক ওয়েতে সেট করা থাকে না। কিন্তু এটা যদি না করা থাকে, আপনি কিন্তু সাস্টেনেবল ওয়েতে কন্টিনিউ করতে পারবেন না। দেখা যাবে যে হয়তো আপনি ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ ধরে কন্টিনিউ করছেন, তারপর হয়তো আপনার পিঠে ব্যথা হচ্ছে, অথবা আপনার লোয়ার ব্যাকে ব্যথা হচ্ছে, অথবা আপনার কবজিতে ব্যথা হচ্ছে। সো এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে আমরা যখন রিমোট ওয়ার্ক করছি, আমরা হয়তো চিন্তা করছি টেম্পোরারি একটা জায়গায় আমি হয়তো ১-২ মাস করে কাটিয়ে দিব। বাট ইফ উই আর ডুইং দিস রিমোট ওয়ার্ক ফর মান্থস আফটার মান্থস, এবং যেটা কিনা আসলে ধারণা করা হচ্ছে যে there will be a lot of transformation in the work culture itself, যেটাতে হয়তো রিমোট ফার্স্ট কনসেপ্টটা এখন নট অনলি ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশেরও অনেক কোম্পানি অ্যাডাপ্ট করবে। আমি ডেফিনেটলি বলতে পারি আমাদের বিকাশে এটা নিয়ে অলরেডি কথা হচ্ছে ভেরি স্ট্রংলি, যে আমরা কিভাবে রিমোট ফার্স্ট কালচারটাকে আমরা অ্যাডপ্ট করতে পারি। তো সেক্ষেত্রে আপনার যে বাসার সেটআপ আছে সেটার একটা প্রপার ইগ্রোনবিক সেটআপ থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে আপনি অনলাইনে প্রচুর রিসোর্স পাবেন। আমিও কিছু লিঙ্ক শেয়ার করে দেবো আমাদের জাগবিডি গ্রুপে। hp.com/irgo নামে একটা সাইট আছে, যেটা কিনা আমি অনেকদিন ধরে ফলো করি। সো ওদের সেটআপটাও খুব সায়েন্টিফিক, I mean it helps you to have a proper posture for your work, especially when you are working remotely. আচ্ছা, সো যখন আমরা রিমোটলি কাজ করছি, আমাদের এন্ড অফ ওয়ার্ক একটা রিচুয়াল থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা যখন কাজ শেষ করছি এবং আমি যখন আমার পার্সোনাল লাইফে গেট ব্যাক করছি, এই জায়গাটাতে একটা সেপারেশন করাটা ইম্পর্টেন্ট। তো এতে অনেক সাইকোলজিস্ট আছেন যারা কিনা প্রেফার করেন বলতে যে ইফ ইউ মানে অনেকের অনেক রিচুয়াল থাকতে পারে এটা নিয়ে। তারা বলেন যে ইউ ক্যান ইভেন সে আউট লাউড যে ওকে, আই এম ডান ফর টুডে, অ্যান্ড দেন ইউ জাস্ট লাইক গেট আউট অফ দিস ইয়োর ওয়ার্ক রুম অ্যান্ড গো ব্যাক টু ইয়োর ফ্যামিলি, যাতে আমাদের এই সেপারেশন থাকে, আমরা যাতে কনস্ট্যান্টলি ওয়ার্ক রিলেটেড স্ট্রেসে ওভারবার্ডেন না হয়ে যাই। সো এই এন্ড অফ ওয়ার্ক রিচুয়াল এক একজনের এক এক রকম থাকতে পারে। আমরা যখন রেগুলার অফিসে যেতাম, তখন কিন্তু আমাদের এই এন্ড অফ ওয়ার্ক রিচুয়াল হতো যে না, ঠিক আছে, অফিস ইজ ডান, আমরা একটু ওয়াটার কুলার টক করে আমরা হয়তো আমাদের কমিউটিং মেথডে, আমি নিজে বাইসাইকেলিং করতাম, অনেকের বিভিন্ন ধরনের কমিউটিং ওয়েজ আছেন, তারা কমিট করতে করতে দে ইউজ টু লাইক কুল ডাউন ফ্রম ওয়ার্ক, অ্যান্ড ওয়েন দে গো হোম দে হ্যাভ আ ভেরি ডিফারেন্ট লাইফ অ্যাট হোম। সো যখন আমরা বাসা থেকে কাজ করছি, যখন রিমোট ওয়ার্ক করছি, এই জায়গাটাতেও কিন্তু একটা সিমিলার রিচুয়াল থাকা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ very soon you will start feeling work related stress in your personal life, and your personal life will get impacted. So এই জায়গাটাতে আপনি নিজে একটু বের করে নিয়েন যে আসলে আপনার জন্য কোন এন্ড অফ ওয়ার্ক রিচুয়ালটা ইম্পর্টেন্ট এবং কোনটা আপনার জন্য কাজ করে। অ্যাপার্ট ফ্রম অল অফ দিস, আমাদের যেহেতু আমরা বাসায় আছি,
আমি আরো কয়েকটা পয়েন্ট বলবো যেটা কিনা আসলে আমাদেরকে অ্যাজ আ হোল হেল্প করবে টু নট অনলি কিপ আস ফিট। এক্সারসাইজ ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আমি যেটা করি এই রিমোট ওয়ার্কের সময়, যে আমাদের যেই লাঞ্চ ব্রেকটা থাকে, লাঞ্চ ব্রেকের সময় আমি অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আই ট্রাই টু ডু সাম সর্ট অফ এক্সারসাইজ। কারণ এখন তো মানে অফিসে আমার জিম আছে কি নাই, বা অফিসে আমার কোনো এক্সারসাইজের ব্যবস্থা আছে কি নাই, সেটা থেকে বের হয়ে এসে আমরা তো আরেকটা আমাদের নিজেদের মতো করে তৈরি করতে পারছি। এবং রিমোট ওয়ার্কের একটা সবচেয়ে বড় মজা হলো যে ইউ নট নেসেসারিলি নিড টু পুট ইন সে লাইক 9 to 5 or 9 to 6 or 10 to 7 hours. You can distribute your hours all through the day, এবং পুরা জিনিসটাই আসলে ম্যাটার করে যে আপনার আউটপুটটা কতটুকু আসছে। সেই জায়গা থেকে আপনি কিন্তু আপনার এক্সারসাইজ রুটিনটাকে যদি আপনি না নিয়ে আসেন, দেন ইউর বডি উইল নট বি এবল টু সাস্টেইন দ্য লেভেল অফ লোড দ্যাট ইউ আর পুটিং। আগে হয়তো আমরা রেগুলার বাইরে যেতাম, আমরা কমিট করার জন্য, বাস ধরার জন্য বেশ কিছু দূর হেঁটে যেতাম, অফিসে আমাদের একটা লম্বা সময় এদিক ওদিক হাঁটাচলা হতো। এই সবগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে, ইউ মাস্ট হ্যাভ সাম সর্ট অফ ওয়েজ টু গেট ব্যাক দোজ movement in your body, and like so that you can have a sustainable way of working remotely too. Especially কোভিড এর সময় আমরা তো হয়তো রেগুলার বাইরেও যেতে পারছি না, সো সেটা কিন্তু আমাদের বাসাতেই নিয়ে আসতে হবে। সো দেন আমরা যখন এক্সারসাইজ পার্টটাকে বললাম, সেটা হলো নেক্সট, হোয়াট অ্যাবাউট দ্য লাইক আওয়ার কালচার অফ আওয়ার টিম। আমরা এই প্যান্ডেমিকের সময় অনেকেই অনেক জায়গাটাতে কিন্তু বেশ একটা স্ট্রেসফুল সময়ে কাজ করছি। দেখা যাচ্ছে হয়তো আমাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, বা আমাদের ক্লোজ রিলেটিভ, বা আমাদের কোনো ফ্রেন্ড বা ফ্রেন্ডের বাবা মা, দে আর গেটিং অ্যাফেক্টেড। সো এই জায়গাটাতে হ্যাঁ, আমরা আমাদের রিমোট কাজ করব, আমরা প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করব, বাট নট অ্যাট দ্য কস্ট অফ লুজিং এমপ্যাথি অর ক্রিয়েটিং মোর স্ট্রেস। তো এই জায়গাটাতে আমি লাস্ট যেটা লাইনটা লিখেছি, কালচার ওভার কোড, that's pretty important. This is inspired from the Apache Foundation, where this is a tagline of their Apache way, where they say culture rules over code. Why they say this is one of the reason is you can refactor code, but refactoring culture is very difficult. But if you have the right culture, even if you have some sort of bad codes lying somewhere, এই রাইট কালচারটা কিন্তু আমাদেরকে অ্যালাউ করবে যে উই গো ব্যাক অ্যান্ড রিফ্যাক্টর দ্য কোড অ্যান্ড উই লাইক প্রডিউস সামথিং বিউটিফুল আউট অফ ইট। সো ওই জায়গাতে আমাদের টিমের প্রতি, আমাদের টিম মেম্বারদের প্রতি, আমাদের ম্যানেজারদের প্রতি, আমাদের বিজনেসের প্রতি এমপ্যাথি শো করাটা আমাদের এই রিমোট কালচারে খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আগে হয়তো আপনি একজন মানুষের সাথে আমাদের মানে ভার্বাল কমিউনিকেশন ছাড়াও আমাদের কিন্তু আরো অনেক ওয়েজ অফ কমিউনিকেশন হয়। আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝি, আমরা তাদের মানে চোখের অভিব্যক্তি দেখে বুঝতে পারি যে হাউ দ্যাট পারসন ইজ ফিলিং। এগুলো যখন আমাদের কমিউনিকেশন থেকে চলে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এই এমপ্যাথির উপর ফোকাস করাটা, এবং আমাদের অ্যাজ আ টিম আমাদের ইমোশনাল স্ট্রেংথটা কতটুকু আছে সেই জায়গাটাতে ফোকাস করাটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো মাই লাস্ট স্লাইড ফ্রম দিস ইজ আমাদের টিমের ইমোশন নিয়ে যেটা আমি বললাম যে one who masters emotion masters action, and one who masters action is the master of all future realities. So এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনি আপনার মানে প্রোগ্রামিং ওয়ার্ল্ড, আপনি আপনার নিজের পার্সোনাল প্রোডাক্টিভিটি ছাড়াও আপনার ইমোশনাল স্টেটটাও খুবই ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট আপনার টিমের ইমোশনাল স্টেটটাও। সো অ্যাজ আ টিম, অ্যাজ এ কালেকটিভ হোল, এই জায়গাটাতে আমাদের সবারই খেয়াল রাখতে হবে যে পয়েন্টগুলো আমি বললাম, যে অ্যাপার্ট ফ্রম আওয়ার রিমোট ওয়ার্ক কালচার্স অ্যান্ড রিমোট ওয়ার্ক বেস্ট প্র্যাকটিসেস, আমাদের নিজেদের দিকে খেয়াল রাখা, আমাদের টিমের কালচারের দিকে খেয়াল রাখা, এবং আমরা ইমোশনালি কতটুকু স্ট্রং আছি অ্যাজ আ টিম, যাতে এই পুরো সিচুয়েশন থেকে আমরা আমাদের বেস্ট লার্নিংটুকু নিয়ে মুভিং অন আমরা আরো বেটার টিম হিসেবে আমাদের মানে ফিউচারকে আমরা কন্ট্রোল করতে পারি এবং আরো বেটার কিছু নিয়ে আসতে পারি। সো দ্যাটস অল ফ্রম মি, বজলুর, and so if there are any questions, I would love to answer those. থ্যাংক ইউ ভাইয়া, খুবই চমৎকার কিছু টিপস আপনার কাছে পেলাম। অর্ণব ভাই, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? হ্যাঁ, আই মিন মোজাম্মেল ভাই আসলে খুব সুন্দরভাবে এই রিমোট ওয়ার্কের
গুলো নিয়ে কথা বলছে আসলে এই আমার মনে হয় এই প্যান্ডেমিকে আমি একটু আগে বলেছি যে আমাদেরকে আসলে এটা নতুন করে চিন্তা করতে হবে যে এই রিমোট ওয়ার্কটা আমাদের জন্য নিউ নর্মাল হবে আর কি। সো এই রিমোট ওয়ার্কে আমরা কিভাবে ইফেক্টিভলি কমিউনিকেশন করতে পারি সেই জিনিসগুলো ইয়ে করতে হবে। এবং হ্যাঁ অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য জিনিসই বলেছে। আমার মনে হয় ক্ষেত্র বিশেষে আই মিন কিছু জিনিস মেনটেন করা ভালো, এটিকেটস মেনটেন করা ভালো। তারপরে কেউ হয়তোবা ওই যে যখন হয়তোবা মেসেজ দেয় কাউকে, আপনি হয়তো ইমিডিয়েটলি অ্যান্সার দিতে পারবেন না, বাট আপনি জাস্ট বলতে পারেন হেই আই উইল গেট ব্যাক টু ইউ। এই জাতীয় জিনিসপত্রগুলো করতে হবে আর কি। আর কি অ্যাড করব আমাদের কোম্পানিতে আমরা আর কি দেখতে পেয়েছি যে এই লং টাইম আসলে ফেস টু ফেস কমিউনিকেশন না থাকলে একটু হলেও মানে জিনিসগুলো এফেক্ট করে। তাই এই জন্য যেটা করার চেষ্টা করতেছে এখন যে আলাদা করে কোনো কিছু হয়তোবা আমাদের কোম্পানিতে যেটা শুরু করেছে এখন এটাকে বলে হচ্ছে টক ওভার লাঞ্চ। তার মানে যেটা করে যে একটা দিন থার্সডেতে লাঞ্চ সবাই যার যার লাঞ্চ নিয়ে আসে, তারপর জাস্ট ভিডিও ক্যামেরাটা অন করে খাওয়া দাওয়া করে এবং অন্য টপিকসে কথা বলে। হ্যাঁ লাইক প্রবাবলি আজকে নিউজ কি বা বাইরের ওয়েদার কেমন এই বিষয়গুলো। কারণ যেটা বলে যে এই রিমোটলি যাওয়ার কারণে লোকজনের মধ্যে কমিউনিকেশন কমে যাচ্ছে, যার কারণে আস্তে আস্তে মানে যদি যেটা হয় একটা টিমের ভিতরে ট্রাস্ট ওভারঅল এই জিনিসগুলো একটু হলেও এফেক্ট করে আর কি যদি লং টাইম রিমোটলি কাজ করা হয়। এখনো লং টাইম না, বাট গোয়িং ফরওয়ার্ড লেটস সে আফটার 1 ইয়ার অর 2 ইয়ার। তো এই জন্য আর কি নতুন নতুন জিনিসগুলো অ্যাড করার কথা চিন্তা করছে এবং আমাদের কাছেও আসলে ওপেনলি বলতেছে যে আমাদের আর কার কি আইডিয়া আছে যেগুলো ইন্টিগ্রেট করা যেতে পারে। তো এগুলো আমার মনে হয় চিন্তা করা যেতে পারে আর কি। এটাই আমার পক্ষ থেকে 2 সেন্ট। একটা চমৎকার সাজেশন এসেছে, সেটা হচ্ছে যে হ্যাভ এন্ড অফ ওয়ার্ক রিচুয়াল, ওয়াশ হ্যান্ডস। আচ্ছা, একটা প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নটা নিয়ে নিতে পারি। সেটা হচ্ছে যে শিহাব রহমান প্রশ্নটি করেছেন, টিম মেম্বার্স গো টু লাঞ্চ ইন ভেরিয়েবল টাইমস দ্যাট মেক্স ইট ভেরি হার্ড ফর সেটিং আপ এনি মিটিংস, এনি সাজেশনস? ওয়েল টিম মেম্বার্স নিড টু প্রায়োরিটাইজ, তাই না? আমাদের মিটিং টাইম মানে আই উডেন্ট সে দ্যাট সবার আসলে লাঞ্চ এক টাইমে করতে হবে, বাট একটা রেঞ্জ দিয়ে দেওয়া উচিত। রেঞ্জ যদি না থাকে মানে আমি কখন অ্যাভেলেবল থাকতেছি তাহলে একটু মুশকিল। সো ওই জায়গা থেকে টিম মেম্বার্স ক্যান কাম আপ উইথ এ রেঞ্জ। না ঠিক আছে, আমরা 1টা থেকে 3টার মধ্যে বা 1টা থেকে 4টার মধ্যে আমরা লাঞ্চ কমপ্লিট করে ফেলছি, সো দ্যাট উই ক্যান শিডিউল আওয়ার মিটিংস অ্যাকর্ডিংলি। Okay. So there is another question, which is team page কেমন ঠিক রাখে আর কি জিজ্ঞেস করছেন। ইজ ইট গুড অ্যাজ অন সাইট অর বেটার ওর? জানতে চেয়েছেন যে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে রিমোট ওয়ার্ক আর অন সাইট ওয়ার্ক কোনটার মধ্যে আসলে প্রোডাক্টিভিটি কেমন আর কি, যদি আমি বুঝতে পারি আর কি। এক্ষেত্রে মানে রিমোট ওয়ার্কে আমি বলবো যে ইনিশিয়ালি যখন আমরা শুরু করলাম ইট টুক সাম টাইম টু স্টার্ট দ্য পেজ, বাট আফটার কাপল অফ উইকস if you ask me, I see that remote work for software development has spaced it up than working at office for us. But অন্যান্য টিমের জন্য হয়তো এটা ডিফারেন্ট হতে পারে, বাট বিকাশে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট যে টিম আছে দে আর পেসিং আপ মোর দ্যান ওয়ার্কিং ফ্রম অফিস এট দিস মোমেন্ট। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, খুবই চমৎকার। আমাদের সঙ্গে আশিক ভাই জয়েন করেছেন। ভাইয়া, ডু ইউ ওয়ান্ট টু শেয়ার সামথিং হাউ ইউর টিম ওয়ার্কিং? প্রথমে হ্যালো অরণ্য ভাই, মোজাম্মেল ভাই, নাইস টু সি ইউ দেয়ার ইন দ্য সেম প্যানেল উইথ ইউ। আমার এখানে সিচুয়েশনটা একটু ইন্টারেস্টিং যে আমার বেশ কিছু ইঞ্জিনিয়ার ওয়েস্ট কোস্টে, আমরা কিছু ইস্ট কোস্টে, আমার কয়েকজন ইঞ্জিনিয়ার কাজ করে এই মাউন্টেন টাইমে। সো আমাদের ম্যাক্সিমাম টাইম ডিফারেন্স হচ্ছে 3 আওয়ার যখন উইদিন ইউএসএ বা কানাডা কাজ করতেছে। আমাদের কিছু অফিস যেটা ইউরোপে, স্পেশালি লন্ডনে আমাদের 2টা অফিস আছে, তো ইউরোপেও ডিফারেন্ট টাইম জোনে আছে। তো আমরা যেভাবে ম্যানেজ করি যে যদি 3 আওয়ার টাইম গ্যাপ হয় তখন টিমগুলো একভাবে কাজ করে, আর যখন ইটস মোর দেন 3 আওয়ার টাইম তখন আমাদের টিমের গাইডলাইন একটু ডিফারেন্ট। সো ফর এক্সাম্পল আমরা ওই যে স্ল্যাক তো প্রচুর ইউজ করি, তো যারা 3 আওয়ার টাইম লাইনের ডিফারেন্সের মধ্যে নাই তাদের স্কেজুলটা কমপ্লিটলি ডিফারেন্ট। অফলাইন কমিউনিকেশন, কমন ডকুমেন্টেশন, অফকোর্স GitHub and all these things, রেগুলার বেসিক্যালি।
কিন্তু যদি এটা হয় উইদিন 3 আওয়ার্স, সো ওই যে মোজাম্মেল ভাই যেমন একটু আগে বলতেছিলেন যে ইউ হ্যাভ টু সেট এ টাইম লাইন, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ডু ইন জেনারেল। যখন আমার আমি বেশ কয়েকটা টিম রান করি, একটা টিমের সবাই আমাদের ওকল্যান্ডে হেডকোয়ার্টার, তো ওখানে আমরা একটা 1 আওয়ার ইউজুয়ালি 12 to 1 o'clock একটা আনঅফিসিয়াল গাইডলাইন আছে যে এই টাইমটা আমরা সাধারণত লাঞ্চ করে নিব। এর আগে পেছনে যদি হয় ইটস ওকে, এই টিম মেম্বার তার স্ট্যাটাসে আপডেট দিয়ে রাখবে যে আই উইল নট বি অ্যাভেলেবল দ্যাট টাইম। কিন্তু যখন এটা হয় এই যে 3 আওয়ার ডিফারেন্স, সো ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা যখন আমাদের কিছু ম্যানেজার বা ইঞ্জিনিয়ার অনেক সকালে এসে প্রশ্ন করা শুরু করলো স্ল্যাকে, আমরা 2-3 ঘন্টা পরে দেখতেছি, অথবা আমরা কিছু জিনিস জানতেছি দে আর অলরেডি ওয়ে পাস দেয়ার ডিনার টাইম। সো দ্য ওয়ে উই ফিগার্ড আউট ইজ অ্যাকচুয়ালি টিম বাই টিম, লাইক এই টিমে কতজন রিমোট আছে। আমাদের যেই প্রবলেমটা আছে ওটা হচ্ছে আমাদের তো হাইব্রিড টিম, আইদার ফুল অন সাইট অথবা হাইব্রিড, কারণ একদম রিমোট টিম নাই। সো ওই টিম মেম্বাররা নিজেরা একটা গাইডলাইনের মধ্যে চলে আসে। এন্ড অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ও লিডার আমাদের দায়িত্ব হচ্ছে যে তারা কুইকলি একটা এগ্রিমেন্টে আসতেছে কিনা। ইউজুয়ালি দ্য মোর উইথ the less we interfere the better. Usually what we have found is that the engineers are very smart, so তারা একটা এগ্রিমেন্টে অলরেডি চলে আসে। আর একটা দুটা জিনিস যেই জায়গাগুলো তারা এগ্রিমেন্টে আসে না, ইউজুয়ালি আপত্তি আসে হয়তো প্রোডাক্ট ম্যানেজারের কাছ থেকে, কারণ তাদের একটা ডেডলাইন আছে, রোড ম্যাপ আছে, ডেলিভারি দিতে হবে। ইঞ্জিনিয়ারিং ম্যানেজার্স আর অলওয়েজ ট্রাইং টু সাপোর্ট দ্য টিম, রাইট? সো প্রোডাক্ট ম্যানেজার will be coming and pushing the engineering manager, hey, you got to figure out something around it. So only interfere during those times. So most of the time what I have seen is that teams have no problem. They simply come up with a schedule of their own. They know their ritual, their way of calculating user story points, how they reach out to each other, and they usually find out. Only once in a while as an engineering manager, you have to actually set a timeline like, okay, no matter what, এই টাইমলাইনটার বাইরে অন্যান্য টাইমলাইনগুলো তোমার ক্যালেন্ডারে অ্যাভেলেবল থাকা উচিত, আর না হলে ইউ হ্যাভ টু বি ভেরি রেসপন্সিভ টু ইট। সো দ্যাটস হাউ উই ম্যানেজ, এন্ড সো ফার ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কিং ভেরি নাইস। ইনফ্যাক্ট আমাদের একজন অডিয়েন্স জানিয়েছেন যে আওয়ার এক্সপিরিয়েন্স ইজ দ্যাট ফর রিমোট ওয়ার্ক আউটপুট ইজ বেটার, বাট ডিপেন্ডস অন টিমস ফিলিংস এন্ড রেসপন্সিবিলিটি। ডেফিনেটলি আমিও মনে করি রিমোট ওয়ার্কে আসলে ইনফ্যাক্ট প্রোডাক্টিভিটি বেশি হওয়ার কথা। ইট ডিপেন্ডস, অনেকগুলো ভেরিয়েবলের উপর আসলে ডিপেন্ডস করে। সো ফ্রম এখান থেকে আমরা হচ্ছে উইল গো উইথ the panel discussion we have. So আমরা অনেকগুলো কোশ্চেন ছিল যেগুলো হচ্ছে স্পেসিফিক হয়তো টপিকের জন্য আমরা অ্যান্সার দিতে পারিনি, and now is the floor is open. You can ask any sort of question to us. We'll try to accommodate. It doesn't have to be specific to Java. It could be anything, software engineering, your feelings, how you are, আমাদের সেশনটা কেমন লাগলো এটা বলতে পারেন, কিংবা হচ্ছে anything. Anything is open for you can ask any sort of questions right now. So floor is open. Go ahead and ask some questions. Okay. So I'll start with one question, which is, since we're doing a Java conference, from Java user group, I would like to know about your feelings. For example, some of us already work with Java for more than 20 years. Some of has 10 years experience. So the first question is, how do you feel about Java as a programming language? And আপনি অনেক লম্বা সময় কাজ করে এসেছেন, আপনার কাছে কেমন লাগে? I mean, how was your journey and feelings and everything? Ashik bhai, if you want to start first. আমি তো অ্যাকচুয়ালি আমি তো কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে না, আমি তো ইকোনমিক্সে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। সো আমি এনআইটিতে একটা 2 বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করি। তো ওই সময় আমাদের টাইমে ওই 1997 তো জাভা আসছে। আমি অ্যারাউন্ড 1995 এর জাভা আসছে। 1997 এনআইটি আসলে আই ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট গট এনরোলড দেয়ার। তো আমার অনেক কিছু উইকিপিডিয়া বা বই পড়ে শিখতেছে। I had no theoretical knowledge, right? So I started with C, and then Java just started getting popular there, and I found that C was just a stepping stone. So from that time onwards, like, I have been working on Java all throughout my life. So I was so biased to Java. আমি তো একটা বাংলাদেশের যে জেপি গ্রুপ, প্রথম জাভা ইউজার গ্রুপটা আমিও স্টার্ট করি এখানে চলে আসার আগে। তো I was so biased to Java যে ফর এ লং টাইম আমি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি নাই। যেমন জাভাতে এত কিছু আছে, যে স্প্রিং ফ্রেমওয়ার্ক যখন বেটা ওই অবস্থায় মাসুমার আমি এই যে থেরাপ যখন শুরু করি, আমরা বেটা অবস্থাতে ইমপ্লিমেন্টেশন শুরু করি। তারপরে এই যে মাসুম তো অনেক কিছু বলে নাই, সে স্প্রিং এর যে ফ্রেমওয়ার্কের যে রাইটার, ডিরেক্টলি তাদেরকে ওই কোড ভুল দেখায়, বলছে এটা ঠিক করে, এবং
he was so fascinated যে রাত শেষে ইমেল করছে, সকালে দেখে অলরেডি কোড ফিক্স ইজ রেডি ইন GitHub. So he was like, this is the group, we got to be with them. So anyway, we are so fascinated with Java that for a long time I was blind about any other programming language. It's like I'm looking for something else and I see it's already Java is there. But with time and maybe maturity, I figured out that actually you can use every language to do everything. There are, of course, project by project, there are need-based stuff. So a few things I'd like to point. One is the technical side of it. Java is a fantastic programming language and even more fantastic ecosystem. JVM is a true innovation. So পরে অন্যরা ক্যাচ আপ করছে, মাইক্রোসফট কিন্তু অনেক ভালো করছে .NET, C# and everything. So if you do language by language feature comparison, you'll see some of the things actually they got even before Java in their own language, right? So technical part আছে, কিন্তু ecosystem part is very important. From a managerial point of view, what I find is যে ইন্ডাস্ট্রিতে জাভা ডেভেলপার পাওয়া ইজি. সো অফেন অনেক কোম্পানি যে ডিসিশন গুলো নেয় বলে যে আমার জাভা ডেভেলপার পাওয়া অ্যাভেলেবল, সো লেটস স্টিক ইনটু জাভা. সো ওই দিক থেকেও জাভা দুই দিক থেকেই খুবই ভালো. The other programming languages I see the trend nowadays here is, of course, Python, Scala, অন্যান্যগুলো পপুলার, কিন্তু Golang is coming up very fast. So I would say, yeah, competition is good in an open system. Java is very good, but it should run on its toes so that Golang এবং অন্যান্যরা সারাক্ষণ should chase it out so that we continue innovating. Yeah. What about Mujammal Bhai? What do you think? না মানে আমাদের মানে আমি একটু ডিফারেন্ট ইয়েতে বলবো, প্র্যাকটিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের তো বিভিন্ন একটা জায়গা থাকে, যেটা কিনা মাসুম ভাই বলতেছিলেন যে বিজনেস ওরিয়েন্টেড একটা প্রবলেম যখন আমি সলভ করতে যাই, এবং ফর আ কোম্পানি লাইক বিকাশ দেখা যায় যে আমরা কোনো একটা সলিউশন যখন নামাচ্ছি, we are not only talking about millions of users, we are talking about tens of millions of users over here. So ওদের জন্য যখন একটা সলিউশন নামাই, তখন দেখা যায় কি it's always not about moving very fast, it's also moving fast but also keep it stable in such a way, কারণ আমরা মানুষের টাকা পয়সা নিয়ে কাজ করি, এবং কারো টাকা পয়সা নিয়ে কোনো জিনিস যদি ব্রেক করে ফেলি, ব্রেক এইটার কনসিকুয়েন্সেস ইজ ডিজাস্টার্স. তো ওই জায়গা থেকে জাভার ফুল ইকোসিস্টেম এবং JVM এর যেই রক সলিড স্টেবিলিটি, এইটা দ্যাট হ্যাজ বিন হেল্পিং আস ট্রেমেন্ডাসলি. এবং এটা শুধুমাত্র বিকাশের জন্যই না, আমরা যদি দেখি যে যেই কোম্পানিগুলা এই টাইপের একটা হিউজ ভলিউম অফ ট্রাফিক নিয়ে কাজ করছে, ইভেন ইফ উই লুক টু দ্য ব্যাচেলার্স ডে অফ আলিবাবা, ওদের ফুল স্ট্রাকচার ইজ বেসড অন JVM and they have scaled out from it. এবং again they are handling millions of transaction in every minute during those days. So ওই জায়গা থেকে আমরা বলবো যে it has been proven very very strongly for not only Bikash but for similar companies to rely on JVM and then obviously rely on Java because that is the most popular language on JVM at this moment. সো মাসুম ভাই আমাদের সঙ্গে জয়েন করেছেন. আমি মাসুম ভাইকে আসলে একটু ডিফারেন্ট কোশ্চেন করব, সেটা হচ্ছে যে আই উড আস্ক হিম টু ক্রিটিসাইজ জাভা. আই মিন মাসুম ভাই ডেফিনেটলি আচ্ছা, ক্রিটিসাইজ জাভা ওয়েল অনেক কঠিন, আগে বলে রাখতাম, প্রস্তুতি নিয়ে রাখতাম. আচ্ছা, ক্রিটিসাইজ যদি করতেই হয়, এখন আগে ছিল যে ডেভেলপমেন্ট অনেক স্লোয়ার হতো সানের আন্ডারে বা ওরাকলের শুরুর দিকে, সেটাও ফাস্টার হয়ে গিয়েছে মোটামুটি সবকিছুই. যেমন ইভেন রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং ভালো মতো হ্যান্ডেল করছে, যে নতুন একটা স্টাইল অনেকেই করছে. প্রজেক্ট লম্বক তো আছে, ভার্টেক্স নিয়ে অলরেডি কেউ বলেছে, তো এরকম বেশ কিছু আছে. তো জাভা কিন্তু সবসময় লাইক তাল মিলিয়ে রেখেছে, এবং সবসময় যে ট্রেল ব্লেজার, এখনো সামনের দিকে তাকিয়ে আছে. আচ্ছা, যদি ক্রিটিসাইজ করতেই হয় তাহলে আমি বলবো যে ওই ওয়েব বেসড ইউজার ইন্টারফেসে কিছু হয়তো আরো ইমপ্রুভমেন্ট দরকার. আমি বলি আমার ইয়েটা, মানে এটা রিসেন্টলি দেখেছি, আপনারা সবাই মনে হয় দেখেছেন কম বেশি, ওই ফিনিক্স ফ্রেমওয়ার্ক
একটা ফ্রেমওয়ার্ক আছে এলিক্সির এর উপর বিল্ড করা, তো খুব সুন্দর একটা কাজ করেছে, মানে বেশ অ্যাডভান্সড একটা কাজ করেছে। ওরা হচ্ছে এখন যেমন আমরা যেটা করি আজকাল ইউজার ইন্টারফেস বিল্ড করার জন্য ফ্রন্ট এন্ডে আমরা রিয়্যাক্ট অথবা ভিউ এই টাইপের একটা ওয়েব বেসড ইন্টারফেস কথা বলছে, যে রিয়্যাক্ট বা ভিউ এর মতো একটা রিঅ্যাক্টিভ জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক থাকে। এখন ফ্রন্ট এন্ডে তো জাভাস্ক্রিপ্ট ছাড়া উপায় নাই, ঠিক না? মানে ব্রাউজারে যদি জাভাস্ক্রিপ্টই চলে সো ফার, আর ব্যাক এন্ডে হচ্ছে আমাদের কোনো এপিআই থাকবে, এটা জাভা হতে পারে, অন্য কিছু হতে পারে। আচ্ছা, তো এই ইন্টারফেসের জন্য এখন রিয়্যাক্ট দিয়ে করা কিন্তু সহজ না। আহ, এই মোজাম্মেল ভালোই জানেন ব্যাক থেকে এর সাথে। রিয়্যাক্ট দিয়ে করা হচ্ছে আগের কাজে আমরা অনেক পরিশ্রম করে করছি। এখানে এই যারা অনেক পুরনো লোক আছে, যে আশিক আছে, যারা জাভা গুই আমলের লোক, জাভা দিয়ে যখন আমরা গুই তৈরি করতাম, ওটা যদি খেয়াল থাকে যে এক সময় আমাদের একটা প্রচলন ছিল 2000 এর দিকে, আমরা বলতাম ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং, আমরা না সারা দুনিয়ায় বলতাম যে সার্ভার আছে, ক্লায়েন্ট আছে, এবং জাভা ফ্রন্ট এন্ড আছে, সামনে জাভা গুই। ওইটা কিন্তু এখনো খুব রেসপন্সিবিলিটি আমরা অ্যাকচুয়ালি রিয়্যাক্ট দিয়ে যেটা করার চেষ্টা করছি ব্রাউজারে, সেটা কিন্তু সেই সামনে থেকে আছে, বাট হ্যাঁ ব্রাউজারে না, দ্যাটস ট্রু। কিন্তু ব্রাউজারে করার অবভিয়াসলি অনেক বেনিফিট আছে, যে স্কেলেবিলিটি আছে, ইত্যাদি আছে। এইখানে ফ্রন্ট এন্ডে রিয়্যাক্ট আছে, কিন্তু ফিনিক্স যেটা করেছে ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট তেমন কিছু করতে হয় না। ওরা খুব মিনিমাল একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে ফ্রন্ট এন্ডে, ওখান থেকে ওয়েব সকেট দিয়ে সে সব কমিউনিকেশন করে ব্যাক এন্ডে। তাতে খুব একটা সুন্দর আর একটা ম্যাজিক্যাল একটা জিনিস অ্যাচিভ করতে পেরেছে, যেটা রিয়্যাক্ট নোডে আমরা পারি না, বা রিয়্যাক্ট এবং ব্যাক এন্ডে যাই থাক। খুব সিম্পল একটা বলি যে ভ্যালিডেশন, আমার ফ্রন্ট এন্ডে ভ্যালিডেশন একবার করতে হয়, রিয়্যাক্টে ভ্যালিডেশন করতে হবে, যেহেতু আমি মানে সাথে সাথে এরর মেসেজ দেখাতে চাই, আবার ব্যাক এন্ডে ভ্যালিডেশন রাখতে হবে, তা না হলে কেউ এই ব্রেকিং করবে। আচ্ছা, সো দুই জায়গায় করতে হচ্ছে, মেসেজ দুই জায়গায় দিতে হচ্ছে, এর সিনক্রোনাইজেশন প্রবলেম আছে, বড় টিমে বিশাল সমস্যা। ফিনিক্স ফ্রেমওয়ার্ক এর সমাধান করেছে যে সবকিছু ব্যাকএন্ডেই হয়, কিন্তু ওয়েব সকেট দিয়ে সে মিনিমাল এইচটিএমএল গুলো ট্রান্সফার করে, তাতে ওই যে ওই মানে সিঙ্গেল পেজের মতো ফিল হচ্ছে, বাট আবার ওই মানে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের সব বেনিফিট পাওয়া যাচ্ছে উইদাউট being forced to program in JavaScript in the front end এবং in two places। তো এটা একটা এক্সেলেন্ট, ইনশাআল্লাহ জাভাতে এটা যদি কেউ করে, এটা বলবো জাভাতে যদি এরকম কিছু একটা করা সম্ভব হয়, তাহলে খুব ইন্টারেস্টিং হবে। How about Java? Google এর একটা টুল ছিল JWT. How about that? এটা জাভার দোষ না, এটা গুগলের দোষ। গুগল অনেক প্রজেক্ট শুরু করে তারপর ঠাস করে ফেলে দেয়, মানে ইউজার না করলে। এটার ভুক্তভোগী এখানেই মনে হয় সামনে আছে মোজাম্মেল। ও জিডব্লিউটি দিয়ে বেশ বড় একটা কাজ করেছিল থেরাপে, তারপরে জিডব্লিউটি গুগল ফেলে দেয় এক সময়। আরো অন্য কেউ হয়তো আছে, আমি জানি না, বস্তুর কারণ না কেউ করেছে কিনা। হ্যাঁ, কুড বি বাট জিডব্লিউটি ওরকম রিঅ্যাক্টিভ আমলের না, ওটা প্রি মানে রিঅ্যাক্টিভ আমলের আগের ইয়ে, ওই রকম ছিল না। আর চেষ্টা করেছে বাট ঠিক হয়নি। ফিনিক্স যেটা নেইলড ইট ইন পয়েন্ট। আমি একাডেমিক পার্সপেক্টিভ থেকে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা তো মেইনলি হচ্ছে মানে যেসব সিকিউরিটি কমপ্লায়েন্স টুলগুলো বানাই বা কমপ্লায়েন্স চেকিং টুলগুলো বানাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে হয়, আমরা কোড অ্যানালাইসিস করতে হয়। জাভা হয় কখনো ইন সোর্স কোড, অথবা কখনো হচ্ছে বাইনারি লেভেল অথবা বাইট কোড লেভেল অ্যানালাইসিসও করতে হয়। তো এটার জন্য যেটা হয় যে আমাদেরকে মানে ইন্ডাস্ট্রির সাথে কোপ করতে হয়। যেমন ইন্ডাস্ট্রি যখন একটা নতুন ভার্সনে মুভ করে, তখন হচ্ছে আমাদেরকে সেটার সাথে কোপ করে আমাদেরকে হচ্ছে আপনার সিস্টেমগুলো আপডেট করতে হয়। নাইলে যেটা হয়, আমরা রিয়েল ওয়ার্ল্ড কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারি না। আমরা যদি একটা অ্যানালাইসিস ইঞ্জিন বানালাম, স্ট্যাটিক অ্যানালাইসিস, অনেক রিগোরাস সায়েন্টিফিক মেথডোলজি ইউজ করছি, কিন্তু এটা রিয়েল ওয়ার্ল্ড কোনো প্রজেক্টে আমরা ইভালুয়েট করতে পারলাম না, তাহলে কিন্তু পুরো ইফোর্টটাই মাটি হয়ে গেল। তো আগে জাভা যে স্লো ছিল, মানে ভার্সন আপডেট, ফিচার ইনক্লুশন, এগুলো একটু স্লো ছিল। সেটার একটা পজিটিভ দিক ছিল যে একাডেমিয়ার লোকজন আপনার মানে পেস আপ করতে পারতো আর কি। কিন্তু এখন সেটা দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমরা তো পেটে ভাতে চলা, আমাদের তো মানে ওরকম নাই, আমরা গ্রাজুয়েট স্টুডেন্টদের দিয়ে কাজ করানো লাগবে বা করি। তো যে কারণে যেটা হয় যে কোপ আপ করা আসলে একটু কঠিন হয়ে যায়। যেমন আমরা রিসেন্ট যে টুল সেট গুলো ডেভেলপ করি, এগুলো হচ্ছে আপনার প্রায় জাভা 8 বা রিসেন্টলি জাভা 9 কম্প্যাটিবল, অথচ জাভা এখন 14 এ চলে গেছে। তো যখন আমরা রিয়েল ওয়ার্ল্ড ডেপ্লয়মেন্টে যাই বা ওইগুলোর কথা বলি, তখন সবাই জিজ্ঞেস করে যে আপনারা কত ভার্সন সাপোর্ট করেন।
তো অবভিয়াসলি সবাই আশা করে যে আমরা হয়তো একদম খুব রিসেন্ট ভার্সনের সাথে কম্প্যাটিবল হব, বাট আনফরচুনেটলি মানে আমাদের বেশিরভাগ প্রজেক্টই হচ্ছে 2-4 জন 5 জনের এক ম্যাক্সিমাম টিম, আর অথবা হচ্ছে বেশিরভাগই ওপেন সোর্স কন্ট্রিবিউশন। সো এটা দিয়ে ইন্ডাস্ট্রির সাথে কোপ আপ করা একটু কঠিন আর কি। Arnav bhai, do you want to add something? অ্যাকচুয়ালি আমার এমনিতেই জাভার কি বলবো দুর্বলতা, রাইট? আমার দৃষ্টিতে একটা জিনিস হচ্ছে জাভা এটা অনেকটা 2A সর্টের মতো আর কি, যে জাভা অ্যাকচুয়ালি চয়েস অনেক বেশি, যার কারণে দেখা যায় যে অনেকটা জুনিয়র ডেভেলপার, ইভেন আমি বলবো আমি নিজেও যখন মিড লেভেলে ছিলাম স্টিল অনেক বিষয়ই অনেক কনফিউশনে পড়তে হয় আর কি। কারণ সাপোজ খুব সিম্পলি বলি, যদি আমরা যদি মকিং নিয়ে কাজ করি, দেখা যাবে এখানে যে মক আছে, মকিটো আছে, কোনটা ইউজ করব? হ্যাঁ, আমি যদি যে কোনো লাইব্রেরির কথা চিন্তা করি, আমি লক করতে যাই, আমার লক ব্যাগ আছে, ওদিকে লক4j আছে, এরকম অনেকগুলো আছে, এবং প্রত্যেকটা নিয়েই অ্যাকচুয়ালি নেটে দেখা যায় যে কমিউনিটি বেশ অ্যাক্টিভ। কোনো কোশ্চেন করলে দেখা যায় যে প্রত্যেকের রিজন বলতেছে। তো যারা স্টার্ট করেছে তাদের জন্য অনেক ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি, যার কারণে এই টাইপের কোশ্চেন গুলো আমরা জাগবিডিতে খুব কমনলি পাই সবসময়, যে সবাই বলে যে কি শিখবো, কোনটা করব, কারণ ওই যে অপিনিয়ন অনেক বেশি। এটা ওই যে বললাম 2A সর্টের মতো, এটা এদিক দিয়ে প্রবলেম। আর সুবিধা হচ্ছে যে আপনি যখন একটা মোটামুটি এক্সপিরিয়েন্স লেভেলে পৌঁছে যাবেন, আপনি জানেন যে হ্যাঁ এইগুলো নিয়ে কাজ করলে আপনার হয়ে যাবে, এবং আপনি জানেন যে আপনার নতুন কোনো প্রবলেম আসলেও প্রবাবলি ওটার জন্য আলাদা লাইব্রেরি আছে, কারণ জাভা তো একটা ইকোসিস্টেমের মতো যেটাতে আর কি প্রচুর ধরনের সলিউশন অলরেডি আছে। সো অনেকটা দেখা যায় যে কোনো কিছু গ্রাউন্ড আপ থেকে করতে হয় না। সো এটাই আর কি, যে এটার যে সুবিধাটা আছে, আমরা এদিক দিয়ে অসুবিধাটা এটাই ফেস করে যে জুনিয়র ডেভেলপারদের জন্য জিনিসটা একটু কনফিউজিং হয়ে যায়, এবং এক একজন এক এক কথা বলে, কারণ প্রত্যেকের পার্সোনাল চয়েস থাকে এবং এর পিছনে অবশ্যই রিজনও থাকে, কিন্তু এটা ওই জুনিয়রদের জন্য একটু কনফিউজিং আর কি। অরণ্যকে তাহলে আমি ইনভাইট করতে চাই জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডে, ওখানে গেলে তোমাকে আত্মহত্যা করতে হবে। জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ড নিয়ে তো মজার বিষয় আছে, ওখানে নাকি প্রতিদিন একটা করে নতুন ফ্রেমওয়ার্ক আসে, দ্যাট উইল রিপ্লেস এভরিথিং অফ দ্য ওয়ার্ল্ড। জাভাতে যে একটা বড় সুবিধা যে স্পেক গুলো আছে, হ্যাঁ ঠিক আছে, আমার হয়তো log4j ফ্রেমওয়ার্ক মানে লগইন ফ্রেমওয়ার্ক হয়তো 3-4টা আছে, একটা চয়েস, কিন্তু অনেক কিছুর স্ট্যান্ডার্ড আছে। যেমন আমি ওয়েব প্রোগ্রামিং যে করব, তার বেসিক্যালি সেভলেট স্পেক আছে, স্প্রিং ফ্রেমওয়ার্ক মোটামুটি একটা ওয়েল ডিফাইন্ড ওয়ে দিয়ে দিচ্ছে যে এভাবে ওয়েব প্রোগ্রামিং করতে হবে। জাভাস্ক্রিপ্ট কমপ্লিটলি এক্সপ্রেসে হইতে পারে, হ্যাপিতে হইতে পারে, মানে আরো 15-16টা জিনিস আছে। এবং খুব সমস্যা হয় আমাদের যখন একটা নতুন একটা এক্সপিরিয়েন্স জাভাস্ক্রিপ্ট ডেভেলপার যখন পাই, আর এক কোম্পানি থেকে যদি আসে, ইজ লাইক মানে এক্সপিরিয়েন্স উইথ কমপ্লিট এ ডিফারেন্ট সেট অফ থিংস দ্যাট দিস কোম্পানি ইজ লাইক এক্সপিরিয়েন্সড উইথ। তো তাকে আবার অনেক কিছু শিখতে হয়, এবং ডকুমেন্ট জাভার একটা ভালো যে কত দিক আছে, মানে আমি বদনাম করবো কি করে, জাভার ডকুমেন্টেশন, জাভা ডক থাকাতে মোটামুটি সব প্রজেক্টেরই মোরলেস একটা লেভেল অফ ডকুমেন্টেশন আছে, যেটা জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডে খুবই ল্যাকিং। এন্ড কমপ্লিটলি এক একজন এক এক ভাবে করে। জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডে কমপ্লিট কাজটাই কমপ্লিটলি অন্যভাবে করা যায়, লগইং 3-4 ভাবে করা যায়, কিন্তু জাভাতে যাই করো অ্যাটলিস্ট কোনো একটা ইয়েতে ডট লগ করবা, এবং লগে তুমি জানো যে কি হবে। তো হ্যাঁ, আর ওই যে সাজ্জাদ যেটা বললো যে স্পিড বেড়েছে, ডেফিনেটলি, বাট মানে লাকিলি এখনো জাভাস্ক্রিপ্টের মতো না, কম্প্রোমাইজ। হ্যাঁ, স্পেক গুলার আরেকটা সুবিধা আছে, যেমন হচ্ছে আমরা যখন এরকম কোনো অ্যানালাইসিস ইঞ্জিন বানাই বা অ্যানালাইসিস টুল বানাই, তখন যেটা হয় যে আমাদেরকে কোনো একটা ফিলোসফি, মনে করেন প্রোগ্রামিং ফিলোসফিকে আমরা অ্যাডপ্ট করা লাগে। তো জাভায় যেটা হয়, জাভায় যেহেতু স্পেক আছে, সো ফিলোসফি মোটামুটি রিজিড থাকে, ফিলোসফিক্যাল লেভেলে ডিজাইন গুলো মোটামুটি রিজিড থাকে। এইটা যে কি পরিমাণ হেল্পফুল, মানে সেইটা হচ্ছে শুধুমাত্র মানে যারা প্রোগ্রাম অ্যানালাইসিস বা ওই এই টাইপের স্ট্যাটিক অ্যানালাইসিস, ডাইনামিক অ্যানালাইসিস টুল বানায়, ওরা আসলে ফিল করতে পারবে। যে কারণে দেখবেন বেশিরভাগ কাজই হচ্ছে আপনার এই রিলেটেড, মানে ওই ওয়ার্ল্ডে বেশিরভাগ কাজই হয় হচ্ছে জাভার উপরে অথবা হচ্ছে C++ এর উপরে, কারণ ফিলোসফি গুলা বা মেথোডোলজি গুলা রিলেটিভলি আপনার স্টেবল, স্পেসিফিকেশনের কারণে হোক বা যে কোনো কারণে হোক। আর অন দ্য আদার হ্যান্ড অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলোর কথা আপনারা বলতেছেন, সেগুলোর জন্য এরকম অ্যানালাইসিস ইঞ্জিন বানানো বা অ্যানালাইসিস টুল বানানো ইজ কোয়াইট ডিফিকাল্ট। যে কারণে ওই আরেকটা কারণ, ওই যে আপনি যেটা বলতেছিলেন যে 2 দিন পর পরই ওদের পুরা
ফিলোসফি চেঞ্জ হয়ে যায়, নতুন ফ্রেমওয়ার্ক আসে। তো ওইটার সাথে কোপ আপ করা উইথ লিমিটেড বাজেট একাডেমিয়া থেকে আসলে অনেক কঠিন। আর টু বি অনেস্ট আপনার ওই ডিরেকশন গুলো মানে অ্যাটলিস্ট প্রোগ্রাম অ্যানালাইসিস বা হচ্ছে আপনার বাইনারি অ্যানালাইসিস এই টাইপের টুলগুলা বা এই টাইপের মেথোডোলজি গুলা আপনার ডেভেলপারদের হেল্প করার জন্য এসব জিনিসপত্র মেইনলি আপনি দেখবেন যে একাডেমিয়া থেকেই গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক গুলো হয়। তার কারণ হচ্ছে ডেভেলপারদের ইমিডিয়েটলি ওই জিনিসগুলা অত দরকার হয় না, আনলেস কেউ একদম ইয়াতে জেট ব্রেইনসে কাজ করতেছে, তারা ছাড়া ওই জিনিসগুলোর নেসিটি অত ফিল করে না। তো এই কারণে মেইন গ্রাউন্ড ব্রেকিং কাজগুলো যেহেতু একাডেমিয়া থেকেই হয়, সো স্টেবিলিটিটা আর কি খুব দরকার করার জন্য। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের জাগবৃতে এই ধরনের প্রশ্ন প্রায় আসে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় খুঁজি জাভা ডেভেলপার খুঁজি, তাই না? কিন্তু মানে জাভা ডেভেলপারের ডেফিনেশনটা আসলে কি, হাউ উই ডিফাইন এ স্কিলড জাভা ডেভেলপার, মানে কি কি জিনিস জানা থাকলে একজনকে আমরা বলবো যে হি ইজ এ স্কিল জাভা ডেভেলপার, যাকে হায়ার করা যায়? মাসুম ভাই, ইউ ক্যান স্টার্ট উইথ দ্যাট। আচ্ছা, এখানে সবারই বলার আছে, সবাই এখানে মোটামুটি হায়ার করে। স্কিল জাভা ডেভেলপার বাংলাদেশের পার্সপেক্টিভে পাওয়া বেশ কঠিন। আচ্ছা, কি হলে প্রথমে যেটা আমরা চাই আসলে বেসিক প্রোগ্রামিং ইয়েটা, মানে নলেজটা আছে কিনা। বেসিক প্রোগ্রামিং নলেজ মানে সে চিন্তা করতে পারে কিনা এই স্টেপের পরে স্টেপ হয়, স্টেপের পরে স্টেপ হয়, বেসিক যে প্রোগ্রামিং কনস্ট্রাক্ট গুলা, লুপ টুপ, এগুলো চিন্তা করতে পারে কিনা। তারপর আমরা দেখি যে ল্যাঙ্গুয়েজের ইয়ের সাথে যেসব লাইব্রেরি আছে ওগুলোর সাথে সে একটু ফ্যামিলিয়ার কিনা, এটা হলে খুব সুবিধা হয়। যেমন জাভাতে প্রথমে খুব আমাদের সবারই এখানে আমরা মোটামুটি যে জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া আছে কিনা, কোনটা কোন জায়গায় ইউজ করতে হবে। আর একটু যদি অ্যাডভান্সড হয়, জাভা কনকারেন্সি রিলেটেড কোয়েশ্চেন গুলো বা কনকারেন্সি রিলেটেড ইস্যু গুলা সম্পর্কে সে ফ্যামিলিয়ার কিনা। আর একটু সিনিয়র লেভেলে হলে যে আর্কিটেকচার সম্পর্কে আইডিয়া আছে কিনা, কোন জায়গায় একটা মেসেজ কিউ কাজে দিতে পারে এটা বোঝা, কোন জায়গায় অ্যাসিনক্রোনাস হলে সুবিধা হবে, কোন জায়গায় সিনক্রোনাস হলে বেটার হবে, কোন জায়গায় একটা ক্লাস্টার একটা সমাধান করতে পারবে, কোন জায়গায় ক্লাস্টার বটলনেক হবে। আরেকটা শুধু তো প্রোগ্রামিং তো আমরা শুধু জাভা লেয়ারই না, আরো ডাটাবেজেও থাকে যে ডাটাবেজ সম্পর্কে আইডিয়া আছে কিনা। আমরা একটা জিনিস দেখছি, মানে তো অনেক দিনের, এখানে তোমরাও আছো অনেকদিন ধরে, এই যখন নতুন ইয়ে পাচ্ছি, জেনারেশন পাচ্ছি, ওরা যেহেতু ইজিয়ার টুলস আছে প্রোগ্রামিং করার, যেমন অনেক জায়গাতে বাংলাদেশে হয়তো এখন করেনি, বাট বাইরে অনেক জায়গাতে করে যে প্রোগ্রামিং শিখাই জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্রাউজারের ভিতরে। ওদের অনেক বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয় না, মেমোরি মডেল, মেমোরিতে কিভাবে অ্যাক্সেস হয়, মেমোরিতে কিভাবে ডাটা থাকে, এটাও মানে দে ডোন্ট নো। যে এইটা সমস্যা করে, এটা আলটিমেটলি সমস্যা করে। তারপর ডাটাবেজে কিভাবে ডাটা থাকে, কিভাবে অর্গানাইজ থাকে, যে ইন্ডেক্স থাকে, দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, বা মানে সুযোগ পায় না ওটা সম্পর্কে আইডিয়া করার, হুইচ ইজ রিয়েলি সুপার নিডেড। কারণ হচ্ছে যে কোনো প্রফেশনাল প্রোগ্রামিং এ এটা দরকার হয়, তা না হলে সে কোয়েরি লিখবে একটা, যে একটা ওয়েব রিকোয়েস্ট আসলো, সে 100টা যাওয়া এই ডাটাবেস কোয়েরি করে ফেললো, কারণ ওর কাছে রিমোট লোকাল সব এক হয়ে গেছে। তারপর এসকিউএল নো এসকিউএল, খুবই অবাক হয়, আমরা অনেকের তো আসলে ইন্টারভিউ নেই, অনেক সিনিয়র লোক দেখছি ও জানে না যে নো এসকিউএল আর এসকিউএল ডাটাবেস কখন ইউজ করতে হবে, কোন জায়গায় নো এসকিউএল বেটার হবে, কোন জায়গায় এসকিউএল বেটার হবে, দে হ্যাভ নো আইডিয়া, হুইচ ইজ লাইক, মানে আমরা কয়েক জায়গায় ভয় পেয়ে গেছি যে আপনি এত বড় কাস্টমারের কাজ করলেন, আপনার এখানে দরকার ছিল এসকিউএল ডাটাবেস, আপনি এখানে ওই অ্যামাজনের ডাইনামোডিবি ইউজ করে বসে আছেন, তারপর ডাইনামোডিবিতে পারফরম্যান্সের ইস্যু হচ্ছে, তখন আপনি ক্লাউড সার্চ করে বসে আছেন, মানে অথচ এটার সমাধান ছিল আপনার একটা এসকিউএল ডাটাবেস ইউজ করা। আবার যেখানে নো এসকিউএল ডাটাবেস ইউজ করা দরকার, ওখানে PostgreSQL করে বসে আছে। এটা আরেকটু লেভেলে, আমি জাভা থেকে সরে গেলাম, বাট শুধু জাভা ইয়ে হয় না, জাভাতে বেসিক্যালি আবার যদি বলি কালেকশন ফ্রেমওয়ার্ক, কনকারেন্সি এন্ড বেসিক প্রোগ্রামিং সমাধান করার ইয়েটা আছে কিনা, মাথায় মডেলটা আছে কিনা, যে মেমোরি কোথায়, ডিস্ক কোথায়, এদের মধ্যে যে বড় একটা গ্যাপ আছে, মেমোরি অ্যাক্সেস করা অনেক ইজিয়ার, ডিস্ক অ্যাক্সেস করা স্লোয়ার, এই জিনিসগুলো ভালো মতো বুঝে কিনা। এই আমার আশিক ভাই, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? আমি এখানকার পার্সপেক্টিভে একটু বলি যে আমরা যখন একটা প্রোগ্রামার খুঁজতেছি বা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজতেছি, আমরা এট এ ডিফারেন্ট লেভেল খুঁজি, লাইক এন্ট্রি লেভেল নাকি একটু সিনিয়র লেভেল নাকি ভেরি হাই সিনিয়র লেভেল। তো ডিপেন্ডিং অন দি লেভেল আমাদের রিকোয়ারমেন্ট গুলো একটু ডিফারেন্ট হয়। যেমন the first thing we try is that programming language doesn't matter, like
which programming we don't hire for a particular programming language, we hire for good software engineers. তো গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আমরা কিভাবে বুঝবো? আমরা বেশ কিছু এক্সপেরিমেন্ট এখনো করতেছে অনেকগুলো কোম্পানি এখানে বে এরিয়াতে। তা আমরা একটা মডেলে সেটেল হলাম এখানে। স্পেশালি আমি এখানে জয়েন করার পর আমরা আমাদের ইন্টারভিউ প্রসেসটা একটু রিভাইভ করেছি গত 1 বছরে। তো আমরা 6টা ইন্টারভিউ সেশন থেকে উই নেইলড ইট ডাউন টু মেজর 3 সেশনস। একটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 সেশনস। একটা হচ্ছে প্রি অনসাইট, মানে অনসাইটে আসার আগে যে ইন্টারভিউটা, এটা খুব স্ট্যান্ডার্ড data structure and algorithm, hackathon, click test or anything. We consider it as like একটা প্রোগ্রামারের এই জিনিসটা জানতে হবে, এই জিনিসটা একটা সার্টেন লেভেলের স্ট্রেংথ থাকতে হবে, নো ম্যাটার হোয়াট ইউ আর গুড এট এভরিথিং এলস। সো দেখা যায় একটা 75% or 80% এমপ্লয়ি অলরেডি গেটস আউট ইন দিস পার্টিকুলার ওয়ান। একটু ইন্টেনশনালি জিনিসটা একটু ডিফিকাল্ট করা হয় যাতে আমরা উই ক্যান হ্যান্ডেল দ্য লোড ট্রাফিক। কিন্তু অনসাইটে যখন আসি আমরা ওই জিনিসটা 6টা সেশন থেকে কমাই নিয়ে এসে উই রিডিউসড ইট টু 3 মেজর সেশনস। একটা হচ্ছে এগেইন কোডিং, বাট দিস টাইম দ্য কোডিং হচ্ছে আমরা যেটা করি যে পেয়ার প্রোগ্রামিং টাইপের। যে আমরা যখন শুরুতে মাসুম এক্সট্রিম প্রোগ্রামিং ট্রাই করছিলাম, খেয়াল আসতে পাশাপাশি 2 জন বসে। সো এক্স্যাক্টলি এক্সট্রিম প্রোগ্রামিং এর ওই পেয়ার প্রোগ্রামিং মডেলটা ইন্টেলিজ আইডিয়া বা এক্লিপস বা যদি সে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তার পছন্দের আইডিতে ওখানে বসে 1 ঘন্টা পেয়ার প্রোগ্রামিং করা। So this is very similar to that lead code, but we give a real problem and you try to solve together, and running the program is not the main thing. So that solves the technical part. The other part we look is the system design and architecture. আমরা অনেক সময় যেটা করি, আমরা যে প্রশ্নটা করব ahead of time আমরা ক্যান্ডিডেটকে 1 সপ্তাহ আগেই প্রশ্নটা দিয়ে দিই যে we are going to talk to you about developing a large scale distributed system together. So what we are trying to look forward to যে how do you have a whiteboard session with another engineer? Whiteboard probably over Google video. ওই জায়গাটায় we look for numbers. Many different things we look for. One of the things is they consider that you don't have another principal engineer above your head. You are the principal engineer. You are the architect. You have to think end to end. Maybe you don't have to code. Think of everything, including latency, throughput. যেমন যদি আমরা বলি যে লেটস ডিজাইন এ ইয়াহু মেইল টাইপ অফ সিস্টেম, উই ওয়ান্ট টু সি একটা ইমেলের এভারেজ কত বাইট বা কিলোবাইট ওই ইউজার হবে, দিনে কতগুলা ইমেল পেতে পারে এই ইউজার অন অ্যান এভারেজ যদি 10 মিলিয়ন ইউজার হয়। উই ওয়ান্ট নাম্বার। সো দ্যাট টেলস আস যে দে অ্যাকচুয়ালি সলভ রিয়েল প্রবলেম। সো সিস্টেম ডিজাইন এন্ড আর্কিটেকচারটা একটু টাফ, কারণ ডিপেন্ডিং অন কে ইন্টারভিউ নিচ্ছে, সেম ক্যান্ডিডেট মে পাস অর ফেল। উই হ্যাভ নট বিন এবল টু কাম টু এ কনসিস্টেন্ট ওয়ান ইট। উই কেম ক্লোজ বাট নট দেয়ার। উই আর স্টিল ট্রাইং টু ইমপ্রুভ। There is a third area which is like everywhere it is important, I am sure, but আমাদের এখানে এটা এত বেশি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ডিফিকাল্ট, লাইক হাউ টু নট ওভার এমফাসাইজ ইট, হচ্ছে বিহেভিয়ারাল। লাইক একটা খুব আমরা একটা জিনিস বলি ব্রিলিয়ান্ট জার্ক, লাইক উই হ্যাভ এ নো জার্ক পলিসি। নো ম্যাটার হাউ গুড ইউ আর, আমরা যদি একটু ডাউট থাকে ইন্টারভিউর সময় যে হি অর শি উইল নট বি এ গুড টিম প্লেয়ার, right away out, just because you had a doubt, benefit of doubt, you are out. You don't have to prove it. So with that in mind, the people who come inside usually দেখা যায় যে তারা good team player, coding usually strong, কারণ 2টা কোডিং সেশন তারা পার হয়ে আসছে। আর সিস্টেম ডিজাইন এবং আর্কিটেকচারটা অধিকাংশ ক্ষেত্রেই ভালো, সবার কিন্তু ভালো হওয়া লাগবে না। তখনই আমরা দেখি যে আমরা কি সিনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে নিচ্ছি, তাহলে যেই টাইপের এক্সপেকটেশন আমাদের আছে ভার্সেস যে জুনিয়র বা খুব হাই প্রিন্সিপাল লেভেল, আমাদের এক্সপেকটেশন ডিউরিং ইন্টারভিউ সেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ওই জিনিসটা। সো এই 3টা জিনিসই আমরা মেইনলি দেখি। সো দ্যাট আমার একটা ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে, আনটিল 1-2 ইয়ার্স ব্যাক ইন্টারভিউগুলোতে আমরা যখন বলতাম নো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রেফার্ড, হোয়াট এভার ইউ কাম আপ উইথ, মোস্ট অফ দি টাইম 90-95% উড বি জাভা ডেভেলপার, দেন পাইথন। লাস্ট 6-7 months I started seeing যে now 70% Java developer, 20-25% হচ্ছে Golang, and then another 5% is Python. So Golang is catching up basically. That's the interesting observation. Yeah. বজলু তুমি মিউটেড। হ্যাঁ। অর্ণব ভাই, তো আপনি তো ডেফিনেটলি অনেকগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, বাংলাদেশে কাজ করেছেন, দেন সিঙ্গাপুরে অনেকদিন কাজ করেছেন, এখন কানাডাতে কাজ করছেন। আপনার কিছু এক্সপিরিয়েন্স যদি আমাদের সঙ্গে শেয়ার করেন অ্যাবাউট ইন্টারভিউ প্রসেস, কেমন ছিল আপনার জার্নি?
সো ওই আশিক ভাই যেভাবে বললো সেরকমই আসলে, মানে যদি জাস্ট বলি যে ম্যাক্সিমাম কোম্পানিগুলি আসলে এখন মানে ম্যাক্সিমাম ভালো কোম্পানিগুলি স্ট্যান্ডার্ড যে প্যাটার্নটা ফলো করে, সেটা ওই যে আশিক ভাই যেভাবে বললো সেরকম আর কি, যে একটা ফার্স্টে কোডিং লেভেল থাকে যেটা পার হয়ে আসতে হয়, তারপরে হয়তোবা অনসাইট ইন্টারভিউয়ে নর্মালি দেখা যায় যে 3টা ইন্টারভিউ সেশন থাকে, 3টা থেকে 5টা, ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি। সেগুলোতে একটাতে হয়তো বা কোডিং নিয়ে কথা বলে, একটাতে হয়তো বা কথা বলে সিস্টেম ডিজাইন নিয়ে, এবং বিহেভিয়ারাল যে জিনিসটা বললো সেই জিনিসগুলো। সো ওভারঅল এমনিতেই আমি একটা জিনিস মনে করি আর কি, কেউ যদি মানে এগেইন এই কনভারসেশনটা আসলে জাভা নিয়ে না বা ইয়ে নিয়ে না, কেউ যদি আসলে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার ইয়ে করে, তাহলে তাকে কিন্তু তার ডে টু ডে লাইফে অ্যাজ এ ইঞ্জিনিয়ার যে কাজ করছে এখান থেকে একটু হলেও সময় বের করে তাকে এটার জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে। আমি সারাদিন জাভা কোড করি, আমি সারাদিন ভার্টেক্সে কোড করি, এর মানে এই না যে ইন্টারভিউ গেলেই আমি ইমিডিয়েটলি সফটওয়্যার ডিজাইনের যেভাবে আমাকে হয়তো বা বুঝাতে হবে, ব্যাখ্যা করতে হবে, সেগুলো আমি ভালো করে করতে পারবো। সো এই জিনিসটার জন্য এগেইন মানে যারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে চান, তাহলে আমি আমার আর কি অলওয়েজ সাজেশন থাকে যে 1 থেকে 2 মাসের একটা প্রিপারেশন নেওয়া। এবং এখন আসলে অনেক ধরনের টুল অ্যাভেলেবেল আছে, গত 2-3 বছর আমি দেখেছি হিউজ পরিমাণ টুল সাইট, মানে এখন আমার কাছে মনে হয় ইন্টারভিউ মানে প্রিপারেশন নেওয়া বা চাকরি পাওয়া অনেক ইজি, সত্যি কথা বলতে। আমি যদি টার্গেট করি, আমার কাছে মনে হয় আমি যদি 5টা কোম্পানি টার্গেট করি, আমি অ্যাটলিস্ট 2টা কোম্পানিতে ইজিলি চাকরি পাবো, আমি মনে করি অ্যাটলিস্ট। কারণ কি, আপনি চাইলে মক ইন্টারভিউ দিতে পারবেন, আপনি কোডিং প্র্যাকটিস করবেন, এটার জন্য আলাদা সাইড আছে, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ইয়ে করতে যান, এটার জন্য কোর্স আছে, এটার জন্য প্র্যাকটিসের ব্যবস্থা আছে। বাট এগেইন এগুলো সবকিছুর জন্য আপনার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা ভালো বেস লাগবে, এবং আপনার একটা ভালো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। অনেকে যেটা বলে, আমরা জাগবিডিতে আর কি কমন কোশ্চেন যেগুলো দেখি, যে আমি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, এখন আমি কি করব। আচ্ছা, তো এই টাইপের যে কোশ্চেন গুলো, এতে বোঝা যায় যে আসলে যে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে যে তার একটা ভালো গ্যাপ রয়ে গেছে। মানে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ নট জাস্ট অ্যাবাউট নোইং দ্য সিনট্যাক্স আসলে। হ্যাঁ, এখানে অনেক কিছু করতে হয়। এই জন্য আমি কি বলবো, আমার যারা বলে, আমি সবাইকে বলি আসলে তুমি সবচেয়ে বেটার হয় কোনো কোম্পানিতে জব করলে অটোমেটিক্যালি কোম্পানির কাজের উপর বেস করে হয়তো বা কাজ করতে পারে, নিজে একটা ভালো কিছু প্রজেক্ট করো, সেই প্রজেক্টটা হয়তো বা নিজে একেবারে প্রোডাকশন লেভেল, হয়তো বা এখানে এখন দেখা যায় $5-10 দিয়ে সার্ভার পাওয়া যায়, সেখানে ডেপ্লয় দাও। একটা সার্ভিস তুমি ইমাজিন করো যে এই সার্ভিসটা সবাই ইউজ করবে, দেন এইভাবে বানাও। এইগুলো আর কি অনেক ইনসাইট তৈরি করে। সো ইয়া, আই মিন যাই হোক, কোশ্চেনটা যেরকম ছিল সেখান থেকে আর কি আমি মনে একটু ইয়ের দিকে চলে গেছি, কিন্তু ওভারঅল আমার কাছে মনে হয় যে আশিক ভাই যেভাবে বলছে সেরকমই আর কি, ইন্টারভিউ এর ইয়াটা সেরকমই। আর জাভা নিয়ে আমি একটা জাস্ট অ্যাড করতে চাই, এটা আউট অফ ইয়া, যে আরেকটা কমন কোশ্চেন হচ্ছে জাভা একটু ওল্ড আউটডেটেড, বা যে গো এগুলো মানে সামনে চলে আসতেছে, বা এগুলোর টেন্ডেন্সি বাড়তেছে। অবশ্যই জাভার যদি টেন্ডেন্সি দেখি, আমরা দেখবো যে গ্রাফটা আস্তে আস্তে কমতেছে। এটার কারণটা কি? জাভা এত বেশি ইউজ ছিল যে এখান থেকে কমারই কথা, এখান থেকে আসলে বাড়া মানে হচ্ছে অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিলুপ্ত হয়ে যাবে আর খালি জাভা থাকবে, সেটা হবে না, এটা কমবেই। আচ্ছা, কিন্তু এই কমার জন্য মানে কি বলবো, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, ম্যাক্সিমাম কোম্পানিতে অ্যাকচুয়ালি এগুলো থাকে সব পলিগট প্রোগ্রামিং আর কি, মানে গুগল বা বড় বড় সব কোম্পানিগুলোতে, এগুলোতে জাস্ট অ্যামাজন, এগুলোতে জাস্ট জাভা নিয়ে কাজ করে না, এরা জাভা নিয়ে কাজ করে, এরা পাইথন নিয়ে কাজ করে, এরা গো নিয়ে কাজ করে। আমার একটা এক্সপিরিয়েন্স বলি যে গ্র্যাবে আমরা ছিলাম, এটা মেইনলি ব্যাকএন্ডটা গো ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা, সো ওভার দা 4-5 ইয়ার এটা ফুললি গোতেই ছিল। আমি তো ছাড়লাম লাস্ট ইয়ারে, এর 1 বছর আগে থেকে এখানে আমাদের আসে যে এখন আমাদের পলিগোটে যেতে হবে। কেন? কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে এখন আমরা হায়ার করতে গেলে আমরা ভালো ইঞ্জিনিয়ার পাচ্ছি না। এই রিজনটা একটা বড় রিজন হিসেবে দেখাইছে, এটা খুবই অ্যাস্ট্রোনাইজিং রিজন মনে হতে পারে। যে কেন? কারণ হচ্ছে আমরা ওই রিজনে যত ডেভেলপার আছে এবং যারা গোতে কাজ করতে আগ্রহী এবং কোম্পানিতে ইন্টারভিউ দিতে আগ্রহী, সবাইকে ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। আমরা চাইলে এখন যদি আমরা একটা জাভার পোস্ট দিই, 100 জন ডেভেলপার অ্যাপ্লাই করবে, কিন্তু আমরা যদি এখন একটা স্কিল বলি যে ভালো এই ইয়েতে কাজ করবে, দেখা যায় মাত্র 5 জন অ্যাপ্লাই করে, 10 জন অ্যাপ্লাই করে, এবং এর মধ্যে তারা হয়তো বা আসেও না। সো তখন আমাদের অনেক এটা কি বলবো, আরএফসি একটা কনসেপ্ট আছে, এটা মানে সব বড় কোম্পানি ফলো করে, একটা আরএফসি খুলে এখানে বিভিন্ন রিজনিং করা হলো কেন কি লাগবে কি লাগবে, এবং সেখান থেকে যে না, আমাদেরকে এখন জাভাতেও ইয়ে করতে হবে। এবং অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে মাইক্রো সার্ভিস জিনিসটা জনপ্রিয় হওয়ার কারণে যেটা হয়েছে যে এখন সবাই তো মাইক্রো সার্ভিস বানায়। মাইক্রো সার্ভিস আপনি এই পলিগোট প্ল্যাটফর্মে জিনিসপত্র বানানো কোনো ডিফারেন্ট কিছু না। একটা ছোট্ট টিম, তারা হয়তো একটা ছোট্ট সার্ভিস বানাবে, তারা তাদের এন্টায়ার কোড বেসটা জাভাতেই করুক, আর বাকি আরেকটা টিম হয়তো বা তারা গোতে করুক, এটা কোনো প্রবলেমই না, কারণ প্রত্যেকে কমিউনিকেট করে, এগুলা জানি। এই জিনিসগুলো আর কি
আমার মনে হয় একটু হলেও বাংলাদেশে যারা আর কি ডেভেলপার তাদের একটু বোঝা উচিত যে এই জন্য মানে এরকম এমন না যে জাভা এটার ইয়ে কি কমে যাচ্ছে কিনা বা ইয়ে আছে কিনা, সবসময় জাভার চাহিদাই থাকবে, ইয়ে থাকবে। আমার মনে হয় প্রত্যেকের উচিত আর কি এজ এ সফটওয়্যার ডেভেলপার তাদের আর কি জানার হরাইজনটাকে বড় করা, যেন মানে এই জিনিসগুলো নিয়ে ইয়া না থাকে আর কি, কনফিউশন না থাকে। Yeah. I'll ask Mojamal Bhai to add some comments over here because recently আপনার টিমটা আসলে খুব ছোট একটা টিম থেকে অনেক বড় একটা টিম হয়ে গেছে. It's grown. I'm not sure the current size, but এটা ছিল হচ্ছে আমি যখন জয়েন করেছি মোজাম্মেল ভাই টিমে তখন 9 জন ছিলাম, তাই না ভাই? এখন সাইজ কত আমি জানি না. So you have a quite experience. Can you share some of your experience over here? শিওর। আমাদের এই মুহূর্তে আমাদের যদি ডেভেলপার বলি, ডেভেলপার আছে নিয়ার অ্যাবাউট ক্লোজ টু 45-ish এই আর কি। বাট ডেভেলপারই মেইন না, আমাদের ডেভঅপস টিম আছে, আমাদের সলিউশন আর্কিটেক্ট আছে, কোয়ালিটি ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ার আছে। তো পুরা মানে আমি যে টিমটা লিড করি সেটা হচ্ছে সলিউশন ইঞ্জিনিয়ারিং টিম। ওই টিমটা অল টুগেদার নাও নিয়ার অ্যাবাউট 80-85 পার্সন্স, যারা কিনা অল টুগেদার বিভিন্ন বিকাশের মানে অনেকগুলো সলিউশন নিয়ে আমরা কাজ করছি। তো আমি খুব বেশি লেন্দি করব না আমার কমেন্টস, এখানে আমাদের বাদ বাকি যারা আছেন তারা অলরেডি অনেক কিছু শেয়ার করেছেন। আমি জাস্ট আমার সাইড থেকে যেটা করি যে 3টা জিনিস খেয়াল রাখার চেষ্টা করি ফ্রম আ ভেরি টপ লেভেল। সেটা হলো যে পার্সনটা স্মার্ট কিনা, এবং ফার্স্ট থিং। সেকেন্ড থিং যে শুধু স্মার্ট হলেই হবে না, অনেক স্মার্ট পার্সন আছেন যারা শুধু নিজের জন্য কাজ করেন বাট কোম্পানির জন্য কাজ করা থেকে বিরত থাকেন। সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট সর্ট অফ পার্সন ইন আওয়ার টিম। সো সেক্ষেত্রে যেটা হলো যে দ্যাট সেকেন্ড জিনিস হলো যে তারা ডু দে গেট থিংস ডান ফর দ্য টিম, ফর দ্য কোম্পানি। আর থার্ড জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে would I be able to have a good time with him or her in a bar or outside office? অথবা এটা অন্যভাবে রিফ্রেশ করা যায়, সেটা হলো যে can I see myself working under that person? যে কালচারালি তার গ্রোথটা কতটুকু হবে যে সে ফিউচারে তার পার্টিকুলার টিম থেকে আস্তে আস্তে স্কেল আপ করে একটা টিম লিড পজিশনে যেতে পারে বা একটা টেকনিক্যাল লিডারশিপ পজিশনে যেতে পারে। সো এই 3টা জিনিস আসলে আমরা খুবই খেয়াল রাখার চেষ্টা করি, এবং স্মার্ট মেজার করার বিভিন্ন ওয়েজ আছে। বাট তার হিস্ট্রি থেকে আমরা দেখতে পারি যে সে কোন কোন জায়গায় আসলেই কাজ করেছে। অনেক সময় অনেক কিছু স্মার্ট টক করা পসিবল, বাট দেখা যায় যে অনেকেই হয়তো নিজে মানে দে ডিডন্ট ওয়ার্ক ইন দ্য ট্রেঞ্চেস। সো ওইটা থেকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, এবং একটা গুড টিম প্লেয়ার হবে কিনা সেটা আমরা খেয়াল রাখার চেষ্টা করি। সো যখন এই 3টা হয়ে যায়, দেখা যায় যে বিকাশের ক্ষেত্রে যদি বলি যে উই ক্যান অ্যাফোর্ড টু ইনভেস্ট 2 to 3 months ইফ পসিবল মোর টু গেট দেম ইনটু প্রোডাক্টিভ টু সাম স্কেল। সো ওই জায়গা থেকে আমরা একটু কনসিডারেট আছি, বাট এই 3টা ভার্টিক্যালে আমরা সবসময় একটু স্ট্রিক্ট থাকার চেষ্টা করি। থ্যাংক ইউ মোজাম্মেল ভাই। আমরা এই সেশনটা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, লেটস সে 10 মিনিটস, এরপরে আমরা র্যাপ আপ করবো। মোজাম্মেল ভাই মেনশন করেছেন ওরা একটু তাড়া আছে, আপনি চাইলে আমি একটু লিভ করি এখন। থ্যাংক ইউ, ঠিক আছে, সরি। ওকে, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া ফর জয়নিং। সো আমরা হচ্ছে কিছু প্রশ্ন আছে, কুইকলি সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এই সেশনটা র্যাপ আপ করবো, যেহেতু আমরা একটু লম্বা সময় ধরে এই সেশনটা চালাচ্ছি। আই এম শিওর যে সবাই টায়ার্ড। সো ফার্স্ট যে কোশ্চেনটা আমি নিতে চাই কুইকলি, সেটা হচ্ছে যে দি ইনভিজিবল টিউব, আচ্ছা নামটা ইন্টারেস্টিং। উনি জিজ্ঞেস করেছেন যে অ্যান্ড্রয়েড, স্প্রিং, জাভা এফএক্স, but what are the other sector of Java and how a beginner start to learn them? মানে একজন বিগিনার আসলে কোন জায়গা থেকে স্টার্ট করতে পারে আর কি কি সেক্টর আছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন। মাসুম ভাই আপনি অ্যানসার দিতে পারেন। আমি এটা জাস্ট 3টা, জাভার ইকোসিস্টেম অনেক বড়, অনেক সেক্টরে আছে। বিগিনার থেকে শুরু করবে ডেফিনেটলি জাভা এসি এট লিস্ট, মানে নর্মাল জাভা, যে সিম্পল প্রোগ্রামিং সে করতে পারে কিনা। তারপরে তার ইন্টারেস্ট অনুযায়ী, ওর যদি মোবাইল প্রোগ্রামিং ইন্টারেস্ট থাকে অ্যান্ড্রয়েডে শুরু করলো। প্যারালজি করা যাবে তা না, করা যাবে না তা না, যদি সময় স্বল্পতা থাকে যে আমি একটা ট্র্যাকে এট এ টাইম ফোকাস করবো, আমি বলবো মোবাইলে ইন্টারেস্ট থাকলে অ্যান্ড্রয়েডে করলো। আর যদি ইয়েতে ব্যাক এন্ডে বেশি ইন্টারেস্ট থাকে তাহলে স্প্রিং ফ্রেমওয়ার্ক আছে, যে আছে, যে কোনো একটা ধরে পরে আরেকটা ধরা যাবে। আর কারো ফ্রন্ট এন্ডে ইন্টারেস্ট বেশি, তো জাভা এফএক্স ইজ
গুড, ভেরি গুড। সো ওদিকে ইয়ে করতে পারে ইন্টারেস্ট অনুযায়ী। এটা অবাক হওয়ার কিছু মানে ভয় পাওয়ার কিছু নাই, ইয়ে করে ওভারওয়েলম হওয়ার কিছু নাই, জাস্ট ইন্টারেস্ট কোথায় পায়। প্রথমে হয়তো প্রত্যেকটা জিনিসই অল্প অল্প একটু দেখলো। আমরা যারা আমরা তো যেমন আমি স্পেসিফিক্যালি কোনো টার্গেট নিয়ে শিখি নাই, যে এটা একটু দেখেছি, এটা একটু দেখেছি, এটা দেখেছি, মাঝে মাঝে এটা ইন্টারেস্ট পেয়েছি, মাঝে মাঝে ওটা ইন্টারেস্ট পেয়েছি, তারপরে যেদিকে বেশি ইন্টারেস্ট লাগে ওদিকে মুভ করেছি। সো এরকম করতে পারে, ওভারওয়েলম হওয়ার কিছু নেই। That's a good answer. So we'll go ahead with another question because আমাদের আসলে খুব বেশি সময় নাই, আমরা চেষ্টা করব খুব কুইকলি র্যাপ আপ করার জন্য। একটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে আইমান শশী কোশ্চেনটি করেছে, how will you guys compare Java with other language like Python, Go, like the maturity state, what is the perfect place to use Java, like we know R is perfect for statistics, right? So I mean কোন কোন জায়গায় আসলে আমি জাভা ইউজ করব আর কোথায় আমি আসলে গো ইউজ করব, আমার মনে হয় এই ধরনের প্রশ্নটা এই সম্পর্কে জানতে চেয়েছেন। আশিক ভাই, ডু ইউ ওয়ান্না গো হেড? সরি, আই ওয়াজ মিউটেড। হ্যাঁ, ঠিক আছে, আমি লেট মি টেক অ্যান অ্যাটেম্প্ট। আই ডোন্ট নো ইফ ইটস এনথুসিয়াস্টিক এনাফ। তো জাভার আমরা শুধু এটা জাভা ইউজার গ্রুপ বলে না, ইন জেনারেল আমরা জানি যে জাভার কভারেজ এত হাই, এবং যে কোনো একটা আননোন সেক্টরে, ইভেন ফিনটেকেও এসে দেখি স্প্রিং ফ্রেমওয়ার্কের মতো এরকম ওয়াইডলি ইউজড একটা ফিনটেক ফ্রেমওয়ার্ক অলরেডি এখানে আছে, জেপোস। এর বাইরে আমি সেকেন্ড একটা ফ্রেমওয়ার্ক বের করার চেষ্টা করলাম, অনেকগুলো খুঁজে দেখছি, ওটা যদি 100 হয় অন্যগুলো 0.5, মানে 1ও না, এইরকম ডিফারেন্স আছে। তো দ্যাটস দি লেভেল অফ পেনিট্রেশন জাভা হ্যাজ। সো যদি শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়, ডেফিনেটলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবেও জাভা অনেক ভালো, যে স্যার এন্ড এভরিথিং ইজ দেয়ার। প্লাস ও মাসুম যেটা বললো ওর টকেও, যে জাভা অনেকগুলো জিনিস বাইরে থেকে নিয়ে অ্যাড করে নিচ্ছে তার ল্যাঙ্গুয়েজের মধ্যে, কনস্ট্যান্টলি লার্নিং। জাভা 14 বলুন, যেমন তুমি বললা, কোটলিনের অনেক লার্নিং তারা অ্যাড করছে। ফাংশনাল প্রোগ্রামিং যেমন জাভা 8-এ শুরু করলো, রাইট? সো দি কাভারেজ ওয়াইজ জাভা ইজ সো হিউজ যে if someone wants to just work in Java in our timeline, unless the work culture shifts just because of the platform is evolving, you don't have to worry about your career. It may start doing like robots will write coding. So anyway, it doesn't matter which programming language you write, you are out of job. That's a different type of paradigm shift. But otherwise, you don't have to worry about your job. But what happens is that in any industry, in any case, competition is very good. So things like Go কোন জায়গায় ওরা একটু ভালো হওয়ার চেষ্টা করতেছে, এটা হচ্ছে যেমন স্পিড। সো লাইট ওয়েট কন্টেইনার, ভেরি কম্প্যাক্ট। তো ইন এ স্ট্যান্ডার্ড জাভা ইমপ্লিমেন্টেশন, আমি যখন রকুতে ছিলাম, আমার এক ডেভেলপার, আমাদের তো একটা মাইক্রো সার্ভিস সে রাতারাতি ওই জাভাতে বানানো ছিল। তো সে ডেমনস্ট্রেট করার জন্য গোতে পুরোটা আবার লিখে ফেলছে। রাতারাতি বলতে 1 থেকে 2 সপ্তাহ সেটা নিয়েছে, এবং সে একটা পারফরমেন্স কম্পারিজন করে আমাদেরকে দেখাইলো যে ওই ইমপ্লিমেন্টেশনে ইট ওয়াজ 10 times faster. So I was like, how can that be possible? But that was because the Java microservice we wrote was so old and organic that a lot of things were written incorrectly. Right? So same জিনিসটা আমরা যখন পরে পোর্ট করি, we made it almost as fast as Go. So there are particular area, কেউ যদি ফিলোসফিতে একটা জিনিস আছে যে if you want to prove something, you'll always find the right reason to prove that, versus if you want to falsify it, right? সায়েন্স এই জন্য falsify করার চেষ্টা করে। তো Go এবং অন্যান্য গুলোর জিনিসগুলো হচ্ছে ওরা একটা পার্টিকুলার, যেমন ম্যাসিভলি লাইট ওয়েট প্যারালাল থ্রেডিং মডেলটা ওরা খুব সুন্দর করে নিয়ে আসছে। নাও হোয়াট অ্যাবাউট আরল্যাং? আরল্যাংয়ে সবচেয়ে বেশি 9, যে আমরা যেমন বলি 5969, দি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লার্জেস্ট 9 সিস্টেম গুলা, প্রায় টপ 10টার মধ্যে 5টা না 7টাই আরল্যাং এ লেখা। তো আরল্যাং এর কথা আমরা এত শুনি না কেন, রাইট? সো ইটস রিয়েলি not that, it's the intent of what you are trying to do. So Golang যেটা চেষ্টা করতেছে, যে গুগলের সাপোর্ট যেহেতু আছে, কমিউনিটিটা খুব স্ট্রং, জাভার মতো ওরাও বেশ সাপোর্ট পাচ্ছে। আর অনেকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুধু শিখতে চায় না, অধিকাংশই যে পলিগ্লট যে জিনিসটা চলে আসলো, যে আচ্ছা জাভা তো আমি জানি, এটা লাইক আমাদের সময় ছিল সি তোমার জানতেই হবে অ্যাটলিস্ট বেসিক, তারপর জাভা শিখলাম লাইক স্টেপিং ল্যাঙ্গুয়েজ। আরো আগে ছিল প্যাসকেল শিখে তারপর সি বা জাভা, রাইট? তো এখন হয়ে গেছে জাভা দিয়ে স্টার্ট করতে হবে, আইদার জাভা অথবা পাইথন, এন্ড দেন ইউ ফিগার আউট হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ অলসো ইউ ওয়ান্ট টু অ্যাড ইনটু ইওর টুল। ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন হচ্ছে বছরে একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু অ্যাড ইন ইওর টুল। সো দ্যাটস এ লাইক ফেমাস রিকমেন্ডেশন এখানে আমাদের একটু বলতেছি। দ্য আইডিয়াটা হচ্ছে যে আই থিঙ্ক
অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যদি ভালো করে জাভা সুবিধা, কারণ জাভা উইল টেক দি গুড লার্নিং ফ্রম দোজ, অ্যান্ড জাভা হ্যাজ always been the best in this, the community they have been adopting. One of the area where I was really a little bit worried or concerned is যখন Oracle Sun Microsystems কে তুমি বলে জাভা কে তোরা শেষ করে ফেলবে. So maybe Masum, you can add something to it, like why are you concerned? I was concerned, but I saw that no, they have been maintaining. So I don't think the other platform or programming languages তারা যদি ভালো হয়, those will always be like complementary প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মডেল। লাইক আমরা যেই জিনিসটা শুরু করেছি আমাদের কোম্পানিতেও, যে আমরা জাভা আমাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, বাট উই অলসো সাপোর্ট পাইথন এন্ড গোলাং, লাইক দ্যাট। মাসুম ভাই, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? একটা কনসার্ন ছিল, বাট আসলে ওরাকল মানে পিওরলি একটা ব্যবসায়িক কোম্পানি, এবং ওরা জানে ও যদি জাভার যদি ক্ষতি হয় ওর ক্ষতি হবে, এটা ভালো করে বুঝে। আর সানও একেবারে বোকা না, ওরা ওরাকলের কাছে বিক্রি হওয়ার আগে অনেক কিছু এত ওপেন সোর্স করে দিয়েছে, এত জেসিপির উপর ডিপেন্ড করে দিয়েছে যে ওরাকল আসলে ওরকম ক্ষমতা বেশি কিছু করবে। ওরাকলের খালি একটা শখের জিনিস আছে, সবার একটা থাকে না যে জাভা আমার ট্রেডমার্ক। তো অনেক কিছু এখন, এবং সবার সম্মতিক্রমে এখন যেটা হচ্ছে অনেক কিছু জাভা ছিল এটা হচ্ছে জাকাটা হচ্ছে ওরাকল এবং কমিউনিটির সম্মতিক্রমে। তো এই ট্রেডমার্কটা ছাড়া আর বাকি সবকিছু ওপেন। সো কনসার্নের কিছু নাই, বরং আমি তো বলি জাভা বরং মোর সেফার। আমি বলবো গোয়ের থেকে, গুগলের বলা যায় না কখন কি ইয়ে হয়, বন্ধ করে দিবে। জেমস গসলিংও কিন্তু কনসার্ন ছিল যখন সান থেকে ওরাকলে গেল, কিন্তু রিসেন্ট ওরা একটা ইন্টারভিউ দেখতেছিলাম, সেখানে সে বলছে আর কি যে ওরাকল জাস্ট রিয়েলি ডিড এ গুড জব টেকিং কেয়ারিং জাভা। এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, আমরা অনেকেই জেসিপির কথা বলেছি। জেসিপি তো জাভা কমিউনিটি প্রসেস, যারা আসলে জাভার কোনো ফিচার নতুন কিছু অ্যাড করবে কিনা এগুলো হচ্ছে ডিসাইড করে, কোন স্পেক মানে প্রথম থেকে শুরু করে একটা জেএসআর জাভা ল্যাঙ্গুয়েজ জেএসআর স্পেসিফিকেশন রিকোয়েস্ট দিয়ে শুরু করে, দেন ওইটা আস্তে আস্তে ম্যাচিউর হয়। ওইখানে একটা এক্সপার্ট গ্রুপ আছে, তো ওইখানে একটা ওই ডেমোক্রেসির মতো একটা ব্যবস্থা আছে, ভোট দিতে পারে আর কি, বিভিন্ন কোম্পানি ভোট দেয় আর কি। মানে এখানে হচ্ছে কমিউনিটি প্রেজেন্স আছে, কিছু ইউজার গ্রুপ অলসো এখানে আপনার এই ভোটিং রাইটটা আছে। ওরাকলের এখানে ভোটিং রাইট আছে একটা, বাকিরা কিন্তু আইবিএম, মাইক্রোসফট ইভেন অলসো হ্যাভ এ ভোটিং রাইট, তারপর রেড হ্যাট ছিল, হ্যাঁ, এরকম বেশ কিছু, প্রায় 25টার মতো, মানে 25টার মতো গ্রুপের সদস্য, মানে 25 জন আর কি। এর মধ্যে তারা কিন্তু ভোট দেয় যে কোন একটা ফিচার যাবে কিনা যাবে, দে ডিসাইড। সো ওর মধ্যে ওরাকল অনলি হ্যাজ এ ওয়ান ভোট। সো নাও ইউ ক্যান সি আসলে ইটস অল মানে সব কমিউনিটির মধ্যে আর কি। অলরাইট, সো আমাদের আরো কয়েকটা কোশ্চেন আছে, আমরা কুইকলি সেই কোশ্চেনগুলো নিতে চাই। একটা কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আসলে আমার এজ এ ফ্রেশার যারা হচ্ছে গ্রাজুয়েট করতেছে, তারা আসলে কোন দিকে যেতে চায়, সেটা হচ্ছে যে আমি জাভা আর সি শার্প মানে .NET এ যাবো কিনা। এই ক্ষেত্রে মাসুম ভাই যদি আপনি একটু শেয়ার করেন আমার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা। আচ্ছা, ওই আমি ইয়ে করেছি যে এখন আসলে সরকারি ইয়ে থেকে বেশ বড় বড় প্রজেক্ট আসছে, এবং আমাদের একাডেমিশিয়ান বুয়েট এবং ওরাও চেষ্টা করছে যেন মোর প্রজেক্ট জাভাতে হয় ইন্টারেস্টিংলি। সো যারা ট্রেডিশনাল সরকারি প্রজেক্টে যারা কাজ করতো তারাও এখন জাভা প্রোগ্রামার খুঁজতেছে, অন্যায় হয়ে খুঁজতেছে অ্যাকচুয়ালি। সো প্রচুর চাহিদা জাভা প্রোগ্রামের, এটা বলতে পারবো। .NET ওয়ার্ল্ড সম্পর্কে সত্যি কথা আমার অতটা ইয়ে নাই, জানা নাই। বাংলাদেশে বড় কোম্পানি যেগুলো বড় স্কেলের কাজ করে, বিশেষ করে বাইরের কাজ করে, অলমোস্ট যেমন বিকাশ মজার ছিল, বড় কাজ সব জাভাতে হয়। থেরা বেশ বড় জাভাতে হয়। ডিএসআই আমরা বড় যতগুলো প্রজেক্ট আছে সবগুলো জাভাতে হয়। .NET এ বড় প্রজেক্ট আমি ওরকম ভাবে দেখিনি। সো আমি বলবো কেউ যদি ভালো সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে চায়, যেখানে খুব ভালো ওয়ার্ক কালচার আছে, ভালো এনভায়রনমেন্ট আছে, জাভা ইজ মানে আমার এই, কারণ আমি এক্স্যাক্টলি জানি কোন কোম্পানিগুলো, মানে আমরা ইন্ডাস্ট্রি বাংলাদেশে খুব বড় না, বাট আমরা সবাইকে চিনি। তো ভালো সবাই জাভা প্রোগ্রামারের অন্যায় হয়ে খুঁজতেছে, সিরিয়াসলি ভালো প্রোগ্রামার মানে হারিকেন লাগায় খুঁজতেছে।
আচ্ছা ঠিক আছে, আমরা আর দুইটা প্রশ্ন নিয়ে নিই কুইকলি, তারপরে আমরা ক্লোজ করে দিব কারণ এটা অনেক লেন্দি হয়ে গেছে। আমরা কুইকলি দুইটা প্রশ্ন নিব। সেটা হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন যে এই যে প্যান্ডামিকের সময় এখনো তো কিছু কিছু কোম্পানি হায়ার করতেছে, তাই না? তো এখন এই হায়ার প্রসেসিং এ একটা প্রসেস থাকে হচ্ছে আপনার এই নতুন যে নিউ ডেভেলপার তাদের অনবোর্ডিং একটা স্টেপ থাকে। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের কোনো আইডিয়া, কোনো নলেজ শেয়ার করতে পারেন কিনা, আপনারা কিভাবে করতেছেন আর কি? মাসুম ভাই, ইউ ক্যান গো হেড। আমরা অ্যাকচুয়ালি হায়ার করছি। কোভিড এর মধ্যে আমরা 15-20 জনের মতো প্রোগ্রামার হায়ার করছি। আমাদের পুরোনো প্রজেক্টও বাড়ছে, নতুন প্রজেক্ট আমরা নিচ্ছি। আচ্ছা, কিভাবে করি এটা টাফ। বেসিক্যালি ওই টিমের উপর আমাদের টিম আছে, ওই টিম ইয়ে করে। সো বেসিক্যালি ওই টিমের সাথে ভিডিও কনফারেন্স করে আমরা অনবোর্ড করার চেষ্টা করি। আর সফটওয়্যারে তো আসলে সুবিধা, আমাদের সবকিছু গিটহাবে আছে, ডকুমেন্টেশন সবকিছু জিরাতে আছে। তো খুব বেশি সমস্যা হয় না। ওই জিরা দেখাই, ডকুমেন্টেশন দেখাই, আর ধরুন কোন নতুন টেকনোলজি শিখতে হবে, জাভাস্ক্রিপ্টই হোক, ওটা আমাদের একটা ইয়ে আছে যে এই জিনিস শিখতে হবে। তো ওইটা দিয়ে দিই, তারপর সাথে ডিসকাস করতে থাকি আমরা যে ও শিখতে পারতেছি কিনা। আশিক ভাই, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? আমরা যেভাবে অনবোর্ডিংটা করতেছি, রিমোট অনবোর্ডিং সেশন আমরা চালু করছি আর কি। তো ওই জিনিসটা আমরা দেখতেছি we are heavily dependent on distributed communications, like Slack is one, but another হচ্ছে Google Docs. So Google Docs এ যখনই কোনো একজন নতুন ইঞ্জিনিয়ার টিমে ঢুকতেছে, ম্যানেজারের দায়িত্ব হচ্ছে তার 30, 60, 90 সেট করে দেওয়া, হোয়াটস দ্য এক্সপেকটেশন ইন ফার্স্ট 1, 2 or 3 months ইন ডিটেইল, ইনক্লুডিং দি র্যাম্প আপ টাইম, কাদের সাথে তার one-on-one করতে হবে মিটিং, এভরিথিং ডিটেইলড আউট। সো দ্যাট হেল্পস আউট whether they are in office or remotely, they have to do that. দি সেকেন্ড থিং ইজ যে যেহেতু কোড আর সবকিছু তো অনলাইনে আছে, আমরা উই আর ওয়ান অফ দি প্রিভিলেজ ইন টার্মস অফ প্রফেশন, যে টাইপের কাজ করি যে আমাদের অ্যাটলিস্ট ওই অসুবিধাটা নেই, ফিজিক্যালি থাকতে হবে না। ইভেন এই করোনা ভাইরাসের আগেও যেমন আমরা সপ্তাহে 1 দিন ওয়ার্ক ফ্রম হোম করতাম এভরি ফ্রাইডে, এখন হচ্ছে সপ্তাহে 5 দিন। ইটস জাস্ট দ্যাট ডিফারেন্ট। একটা জায়গায় আমরা যেটা প্রবলেম ফেস করি ওটা হচ্ছে হোয়াইট বোর্ডিং। তো আমরা গুগল জ্যামবোর্ড ইউজ করি প্রচুর, কিন্তু তারপরেও এই দিস ইজ ওয়ান এরিয়া হোয়ার আই সি যে আমার একটা সিস্টেম ডিজাইন করতে 5টা সেশন লাগছে। কিছুদিন আগে আমরা একটা কাজ করছি, এই সেম সেশনটা আই স্ট্রংলি ফিল আই উড হ্যাভ বিন এবল টু গেট ডান ইন 2 সেশন। সো 5 1-hour সেশনস লাগছে, যেটা আমি 2 to 2.5 hours শেষ করতে পারতাম যদি হোয়াইট বোর্ডে আমার টিমের সাথে আমরা একদম চক নিয়ে বা ওই যে মার্কার নিয়ে কাজ করতাম। তো আমরা এই লসগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে দিস ইজ ফাইন, বাট কম্পেয়ার টু দ্যাট দেখা যাচ্ছে যে যেই পরিমাণে আমরা কমিট টাইম বাঁচাচ্ছি 1 hour প্রতিদিন, the amount of work people are doing is lot more. তো অনবোর্ডিং এর সময়ও আমরা ওইভাবে ধরে নিচ্ছি যে আমরা রেগুলারলি যেই আউটপুটটা পাই ওই সিস্টেম ডিজাইন বা আর্কিটেকচার সাইডটাতে একটু ল্যাকিং থাকবে, কিন্তু অনবোর্ডিং এর সময় সাধারণত যারা অনবোর্ড করতেছে তারা অত বড় লার্জ রেসপন্সিবিলিটি নিচ্ছেও না। সাধারণত টিমের প্রিন্সিপাল ইঞ্জিনিয়াররা ওই দায়িত্বটা নিচ্ছে, তারা একটা সাবটাস্ক নিচ্ছে, জন্য অসুবিধা হচ্ছে না, অনবোর্ডিং পার্টটাতে অসুবিধা হচ্ছে না। আদার দেন দ্যাট প্রায় তেমন কোনো অসুবিধাই নেই, অ্যাজ লং অ্যাজ ইন্টারনেট কানেকশন আছে, টাইম জোন গ্যাপগুলো আগের মতোই একই, আমরা অলমোস্ট ভেরি স্মুথ। এবং এই প্যান্ডেমিকের টাইমেও আমাদের হায়ারিং তো ফ্রিজ হয়ই নাই, উই হ্যাভ বিন হায়ারিং এট দি সেম স্পিড, নো মেজর প্রবলেম, জাস্ট ওই হোয়াইট বোর্ডিং এর পার্টটাই একটু কষ্ট হয়। থ্যাংক ইউ। উইল টেক অ্যানাদার লাস্ট কোশ্চেন। এটা হচ্ছে আমি সবার কাছেই আসবো। সেটা হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন যে হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ টু কম্পিটিটিভ প্রবলেম সলভিং উইথ জাভা। দি রিজন ইজ আই মিন আই এম শিওর যে মাসুম ভাই কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আসছেন, সবাই এখানে কিছু না কিছু করে আসছেন। সো অনেকেই হচ্ছে এই জিনিসটা করতে চায়, মানে অ্যাজ এ গ্রাজুয়েট যখন আন্ডারগ্রেডে পড়ে। তো এই ব্যাপারে আপনাদের কোনো সাজেশন আছে কিনা ফ্রেশারদের জন্য স্পেশালি? আই উইল গো উইথ স্টার্ট উইথ মাসুম ভাই। কোশ্চেনটা আসলে একটু আমার কাছে আনক্লিয়ার। হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ টু কম্পিটিটিভ প্রবলেম সলভিং ইন জাভা? আমি যেটা বুঝতে পারতেছি সে কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে জানতে চাচ্ছে যে এটা আসলে আমার করা উচিত কিনা বা কতটুকু করা উচিত। সেটা যদি হয় এটা আমি করে এসেছি, তো প্রোগ্রামিং শুরু থেকে দিয়ে ভালোই করেছি। এটা ভালো, ডেফিনেটলি ভালো। মানে এক্সারসাইজ হওয়াতে অনেক কিছু ইয়ে হয়, মানে ওই আমরা বলি যে ফ্লোটা বাড়ে, যে প্রবলেম সলভিং স্কিলটা বাড়ে, জেনারেল প্রবলেম সলভিং স্কিল বাড়ে, ফ্লো বাড়ে। এটা হলো এত বললাম। খারাপ দিকও আছে, অনেকে মনে করে যে এটা করলেই হবে,
আমরা প্রচুর দেখেছি আমি লাইফে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ভালো, খুব তাড়াতাড়ি সলভ করতে পারে, কিন্তু প্রফেশনাল প্রোগ্রামিং এ একেবারেই খারাপ। কারণ সে কম্পিটিটিভ প্রোগ্রামিং ডেফিনেটলি যেহেতু মানে কম্পিটিশন হয়, ওগুলো খুব স্কোপ খুব ছোট হয়। এখানে কোনো ডাটাবেস নাই, কোনো কিছু নাই, জাস্ট কিছু একটা করতে হবে, কোনো একটা অ্যালগরিদম দিয়ে কিছু একটা সলভ করতে হবে। সো ভালো, বাট ইটস নট এনাফ। কম্পিটিটিভ প্রোগ্রামিং করুক, প্লাস যেন করে, মানে জেনারেল অন্যান্য জিনিসও যেন শেখে। সাজ্জাদ ভাই, do you want to add something? আপনি মনে হয় মিউট। একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে খালি কম্পিটিটিভ প্রোগ্রামিং এও না, মানে এই প্রবলেম যখনই হচ্ছে কেউ চিন্তা করে না যে আমি যে কোড লিখতেছি এটা অন্য আরেকজন কখনো পড়বে বা অন্য আরেকজন কখনো ইউজ করবে, ওই মেন্টালিটিটার সাথে অ্যাডপ্ট করতে না পারলে এই প্রবলেম গুলো হয় আর কি। যে মেনটেনেবল কোড লিখা বা করা, যদি ওয়ান শট কোড হয় তখনই এই প্রবলেম গুলো আসলে অ্যারাইজ করে। এটা আসলে একটা মেন্টাল ব্যারিয়ার, ওইটা অতিক্রম করলেই কেউ মানে তখন আসলে ওই কোন ল্যাঙ্গুয়েজে কোড করতেছে বা কিসে কোড করতেছে সেটা আসলে ম্যাটার করে না আলটিমেটলি। অর্ণব ভাই, do you want to add something? I'm sure যে আপনি ইউনিভার্সিটিতে অনেক কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি এটাও এগেইন যারা আর কি ফ্রেশার বা স্টুডেন্ট, তাদের জন্য একটা মানে থাকে যে আমি কম্পিটিটিভ প্রবলেম সলভিংটা কি জাভায় করবো কিনা বা সিসি প্লাস প্লাসে করবো কিনা। আমার নিজের মত বা আমি মনে করি মোস্ট অফ দ্য লোকজনের মত হচ্ছে আসলে এটা ডাজ নট ম্যাটার অ্যাকচুয়ালি। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং মেইনলি আর কি আপনাকে প্রোগ্রামিং কিভাবে করতে হবে, আপনাকে কিভাবে চিন্তা করতে হবে, কিভাবে প্রবলেম সলভিং করতে হবে, প্রবলেম সলভিং এর জিনিসটাকে শেখাবে আর কি। সো এটা জন্য দেখা যায় যে আসলে যে প্রবলেমটা সলভ করার জন্য যেগুলো লিখতে হয় এগুলা জাস্ট কিছু সিনট্যাক্স, কিছু লুপ, কিছু কন্ডিশন, এগুলো এই জাভাতে লেখাও যেরকম সিসি প্লাস প্লাস সবগুলোতে অলমোস্ট একই রকম। তো অবশ্যই এই কম্পিটিটিভ প্রবলেম সলভিং করতে হবে, কারণ হচ্ছে যে দেখা যায় যে এইটা ছাড়া আসলে লোকজনের লার্জ স্কেলে অনেক কিছু করার মতো ক্যাপাবিলিটি হয় না। প্রবলেম সলভিং করতে হবে, এটাকে জাভাই করতে হবে কিনা না, এটা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। এবং এটার সাথে মাসুম ভাই যে জিনিসটা অ্যাড করলো যে শুধু এই কম্পিটিটিভ প্রবলেম সলভিং নিয়ে পড়ে থাকলেই চলবে না, কারণ এতে যেটা হয় যে রিয়েল ওয়ার্ল্ডের অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্টে কি করতে হয় এই বিষয় থেকে দেখা যায় যে আইডিয়াই থাকে না। তো এই সবগুলোকে একটা কম্বিনেশন রেখে আর কি করতে হবে আর কি। এটাই আমার ওভারঅল। আশিক ভাই, do you want to add something? আমরা মনে হয় যে প্রবলেম সলভিং এর ব্যাপারটা তো সবাই কভার করেছি। আমি মেবি এর বাইরে দুইটা জিনিস অ্যাড করতে পারি। একটা হচ্ছে যেমন ধরা যাক জাভার কালেকশন ফ্রেমওয়ার্ক খুবই রিচ, খুবই স্ট্রং। সো দেখা যায় যে আমি যে এত বছর কাজ করলাম, আমার মনে পড়ে না একবার দুইবার হয়তো আমি একটু চেষ্টা করেছি যে নিজে একটা সর্টিং অ্যালগরিদম লিখবো বা অন্য কিছু, দরকার হয় না, সবকিছুর ইমপ্লিমেন্টেশন আছে। কনকারেন্ট হ্যাশম্যাপ অথবা রেগুলার হ্যাশম্যাপ কি লাগবে, সবকিছু লিঙ্ক হ্যাশম্যাপ এভরিথিং। তো এই জন্য দেখা যায় যে একদম ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম প্রবলেম যদি সলভ করা লাগে, আমাদের নিজের হয়তো লিখতে হচ্ছে না। আমার লাইব্রেরির কাছে আছে, গুগল গুয়াভা আছে, অ্যাপাচির প্রজেক্টগুলো আছে, অনেক সময় আমাদের নিজের হাতে লেখা লাগে না। সো দ্যাটস ওয়ান এরিয়া আই উড লাইক টু ফোকাস। আরেকটা হচ্ছে যে অনেক কোড দেখা যায় যে খুব নাইস কাজ করে when we write down, as we start putting load into it, it stops, it deteriorates in performance. So প্রথমবার আমরা যখন লিখি কোডটা, so we know যে it works in most of the use cases, তারপর we start looking into the corner case, like যখন millions of records ডেটাবেস থেকে নিতে হবে ভার্সেস লেটস সে বিলিয়ন্স অফ রেকর্ডস নিতে হবে, এরকম আছে, তখন কোনো কোডই কাজ করবে না। সো it's not about code at that time anymore, it's about the design and architecture. So when we are writing code, we'll have to see the use case, এবং if we try to write very nicely for a use case that we'll never be using, that's not the right return on investment. So we'll have to see the context and always think of iterative coding. Is that right now the use case I have, my business has the use case for next 3 to 5 years, as long as we meet, that should be sufficient. কারণ একটা লেভেলের পর, একটা থ্রেশহোল্ডের পর একটু ইমপ্রুভ করতে গেলে অনেক বেশি ডিজাইন আর আর্কিটেকচার চেঞ্জ করতে হয়, যেটা that may not be the right approach to do. So we'll have to also look at the approach how you're trying to solve. অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আস। এটা খুবই চমৎকার একটা সেশন হলো। আই এম শিওর যে অনেকেই খুবই উপকৃত হচ্ছেন। আমরা আর কোশ্চেন নিব না। লাস্ট সবার কাছে আমি একটা বাক্য করে জানতে চাইবো, সেটা হচ্ছে পার্টিং কোনো অ্যাডভাইস আছে কিনা ফর ফ্রেশার, স্পেশালি যারা হচ্ছে
আমাদের জাগবিডির অডিয়েন্স ডেফিনেটলি মেম্বার্স অ্যান্ড হচ্ছে যারা এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চায়। আই উইল স্টার্ট উইথ অর্ণব ভাই। অর্ণব ভাই সম্ভবত ক্লোজ হয়ে গেছেন। মাসুম ভাই ইউ ক্যান আনসার দিস কোয়েশ্চেন ফার্স্ট। আচ্ছা, অ্যাডভাইস হচ্ছে প্রোগ্রামারদের চাহিদা প্রচুর। সহসা কোনো রোবট তৈরি হবে না যে কোড লিখবে। অন্য অনেক কিছু অটোমেট হয়ে গেলেও প্রোগ্রামিংটা, এটা তো চিন্তা, মানুষের চিন্তা করে বের করতে হয়, তো এখানে রোবট বেশি ইয়ে করতে পারবে না। তো এইটার অপরচুনিটি হিউজ, বাংলাদেশে হিউজ অপরচুনিটি। জাস্ট এই জিনিসটা জানতে হবে, একটু শিখতে হবে। সবচেয়ে ভালো যে মানে ম্যাটেরিয়াল সব অ্যাভেলেবল, ইন্টারনেট পাইলে, ইন্টারনেট কানেকশন পাইলে সব ম্যাটেরিয়াল অ্যাভেলেবল। এটা অন্য ফিল্ডে কিন্তু না। আমি যদি হার্ডওয়্যার ডিজাইন জানতে চাই, ম্যাটেরিয়াল অ্যাভেলেবল না, বই কিনতে হবে, লাইসেন্স কিনতে হবে, হ্যান ত্যান। বাট সফটওয়্যার সব ওপেন সোর্স, সব অ্যাভেলেবল, সবকিছু দিয়ে দিচ্ছে, মানে সবকিছু আল্লাহ দিয়ে দিচ্ছে হাতে, জাস্ট আমাদেরকে ফর্মগুলো ধরে খাইতে হবে, ছিলতে হবে। Sajad bhai, do you wanna say any parting advice for the? আমার পার্টিকুলার অ্যাডভাইসটা হচ্ছে কিপ অ্যান ওপেন মাইন্ড। যখনই পড়ার মতো কিছু পাও বা যখনই পায় তখনই যাতে মানে পড়ে, মানে এমন না যে আমি জাভা প্রোগ্রামার, আমার খালি জাভার জিনিসপত্র শিখতে হবে। দ্যাট ইটস নট লাইক দ্যাট, এন্ড দ্য ওয়ার্ল্ড ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। মানে অন্যান্য পার্সপেক্টিভ গুলা জানলেই তখন বোঝা যায় যে কোনটা ভালো এবং কোন জিনিসটা কোন কাজে ইউজের জন্য ভালো। সো কনটেক্সট গুলা সম্পর্কে জানা, ইনডেপথ জ্ঞান আহরণ করা, ওইটা খুবই ইম্পর্টেন্ট। সো এটার জন্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিপ অ্যান ওপেন মাইন্ড। এইটাই হচ্ছে আলটিমেটলি মানে স্টার্ট অফ সামথিং গ্রেট ইন ওয়ান অর্ণব ভাই, এনি পার্টিং অ্যাডভাইস? এই সাজ্জাদ যেটা বললো সেই জিনিসটা আমিও ইকো করতে চাই আর কি, যে আসলে ওপেন মাইন্ড রাখতে হবে এবং যে কোনো কিছুই শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা খুবই লিমিটেড মাইন্ডসেট নিয়ে আসি, আচ্ছা আমি জাভা শিখেছি, জাভা মানে সিনট্যাক্স শিখেছি, বা আমি স্প্রিং ফ্রেমওয়ার্ক শিখেছি, বা এই জাস্ট খালি এগুলো দিয়ে কি জীবন কাটানো যাবে? না, আসলে মানে এটা ডিপেন্ড করে আপনার, যদি জীবন আপনি মনে করেন যে না আপনি খুবই সেফ, একটু কি বলবো মানে কোনো চ্যালেঞ্জ ছাড়া খুব নর্মাল ভাবে জীবন কাটাতে চান, এটা আপনার চয়েস। কিন্তু আপনি যদি ওপেন মাইন্ড রাখেন এবং যে কোনো কিছুই শেখার ব্যাপারে ওপেন থাকেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি আপনার হরাইজনটা বড় করতে পারবেন এবং এটা আপনার প্রফেশনাল, পার্সোনাল সব দিক দিয়ে কাজে লাগবে। সো এই জন্য ওপেন মাইন্ড রাখা ভালো। এই আমরা এটা জাগবিডি করতেছে দেখে আমার মনে হয় এখানে যারা মানে স্পিকার আছে প্রত্যেকেই আসলে কেউ খালি জাভা জাভা কিন্তু বলতেছে না। হ্যাঁ, যখন শেখার কথা আসতেছে সবকিছু নিয়ে বলতেছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে বলতেছে, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে বলতেছে, আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলতেছি, এবং আমরা কোনো কিছু বলি না যে না এটা শিখো না, এটা টোটালি রাবিশ। অন্যান্য অনেক কি বলবো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক মিটআপে এটা বলা হয় যে হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজটা সেরা, এরকম কোনো কিছু না। আসলে ইউ হ্যাভ টু নো সর্ট অফ এভরিথিং হোয়াট কামস টু ইউ অ্যাকচুয়ালি। সো এটাই আর কি, এই মাইন্ডটা রেখে আমার মনে হয় যে কেউ যদি ই করে তাহলে তার অবশ্যই ভালো ই হবে আর কি। এখানে একটা জিনিস আমি শেয়ার করতে চাই। গত 2 মাসে আমি হচ্ছে জাভা কোড লিখিনি, আমি লিখছি হচ্ছে ওয়াইএমএল ফাইল, একটা পাইপলাইন বানাইছি উইথ এ লট অফ থিংস। সো আই মিন ইটস, অনেকে বলতে পারে আমি তো জাভা প্রোগ্রামার, আমি এটা কেন করব, আমার তো অন্য কিছু করা উচিত, মানে অন্য কিছু ধরা উচিত না আর কি। এটা ঠিক না আসলে, আমাদের অনেক কিছুই। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলতে চাই, যেটা হচ্ছে যে টি শেপ নলেজ বলে একটা থট প্রসেস আছে, যে কোনো একটা বিষয় আপনি ডেপথে যে ঢুকবেন আর সারফেস লেভেলে অনেক কিছু বিষয় সম্পর্কে জানতে হতে পারে। সেটা যেমন আশিক ভাই বলছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, হ্যাঁ, বা অন্যান্য টুল গুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারি, কিন্তু যে কোনো একটাতে অ্যাটলিস্ট ডেপথে যাওয়া উচিত আর কি। আশিক ভাই, ডু ইউ ওয়ান্না অ্যাড এনিথিং? আমি বলবো এটা শুধু জাভা ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য প্রযোজ্য নয়। এনিওয়ান হু ওয়ান্টস টু ডু গুড ইন এনি প্রফেশন, স্টে হাম্বল, হাংরি অ্যান্ড স্মার্ট। সো এটা অ্যাকচুয়ালি আমার আইডিয়া না, আইডিয়াটা হচ্ছে ম্যানেজমেন্ট কোচ প্যাট্রিক ল্যাঞ্চনি, ওর একটা বই আছে দি আইডিয়াল টিমপ্লেট। হি ফোকাসেস এ লট অন হোয়াট স্মার্ট মিনস, হোয়াট হাম্বল মিনস অ্যান্ড হোয়াট হাংরি মিনস ইন ইয়োর প্রফেশন। সো আমরা ওটা আমাদের জাভা ডেভেলপারদের জন্য ভেবে নিতে পারি, বাট দিস ক্যান বি something that will make you very sought after by any company in any profession. Thank you everyone. Thank you. We had a great session. Hopefully we'll catch again soon in future, and we'll have again another session. Thank you very very much. And আমি অডিয়েন্সদের ধন্যবাদ দিতে চাই, গত 5 ঘন্টা ধরে তারা খুব it's been 5 hours. অনেক লেন্দি, হ্যাঁ অনেক লেন্দি হয়ে গেছে, বাট
ওয়েল ইটস এ কনফারেন্স রাইট, একদিনে আমরা অনেক কিছু করার চেষ্টা করছি, কিছু করার নাই। হোপফুলি সবাই খুব এনজয় করেছেন, এন্ড থ্যাংক ইউ অল যারা পার্টিসিপেট করেছেন, আমাদের ধৈর্য নিয়ে আমাদের কথাগুলো শুনেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you for arranging it. Thank you everyone in the panel. It was very nice being with you. Nice seeing you all after so long. After a long time, you have changed too. Yeah, thank you. Thank you all. All right. Okay, see you guys tomorrow. Bye. Bye.